বাগান নিচেতে ঘটনাটা হচ্ছে কৈলাসর রোডে মনতলা এলাকা একটা অ্যাক্সিডেন্ট হয় আমরা গাড়ি একটা বাইক TR05C7443 এই নম্বরে বাইকটি সেলফ অ্যাক্সিডেন্ট করছে। এতে দুইজন লোক পাইছি, তারা একজন নাম শাম তাঁতি 19 বছর আর একজন নাম সুশান্ত তাঁতি 19 বছর। তাদের বাড়ি পিরেশপাড়া হাফলং। তাদের জন্মনগর হসপিটাল অক্ষণ দিয়ে দিচ্ছি আমরা। আমাদের স্বাভাবিক অবস্থায় কেমন আছে? এটা রক্তাক্ত অবস্থায় আছে, মাথা ব্যথা। ওরা কি বেশি ইনজিউর্ড হয়েছে? ইনজিউর্ড হয়েছে মাথা। আচ্ছা ঠিক আছে। আর নাম কি? সামনে যদি না সাইকেলে বসতো বাইক ওরে আবার দুধ বাইক তা ওরকম দিলা বন্ধ দিলা দিলাটা ঠিক আছে না নিজে নিজে বললে তা কি চলাই আমি প্রথম থেকে গেছি বর্তমানে আমাদের জাতীয় মধ্যে অন্যতম হচ্ছে স্লোগান দেন আগে স্লোগান দেন না
আপনারা সবাই অবগত আছেন যে গত 21শে নভেম্বর থেকে দেশে যা নিয়ে দেশের শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, বেকার, যুব সমাজ সকলেই উদ্বিগ্ন ছিল, প্রতিবাদ মুখর ছিল যে আমাদের দেশের স্বাধীনতার পর থেকে প্রচলিত শ্রমজীবী মানুষের স্বার্থে যে 29টা শ্রম আইন এগুলিকে মোদিজি পরিবর্তন করে প্রধানত কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তি যে গাঁটছড়া এই তাদের স্বার্থে শ্রম কোড 4টি শ্রম কোড করার যে উদ্যোগ তার বিরোধিতা করে আসছে। সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে একে পাশ করিয়ে নেওয়ার পর গত 21 তারিখ তা লাগু করেছে। এটা দেশের শ্রমজীবী 90% মানুষকেই এই আইনের আওতার বাইরে রেখে দিয়েছে। আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই, এতে যারা ক্ষতিগ্রস্ত হবে শুধু শ্রমজীবী মানুষ না, কৃষিজীবী মানুষ, বেকারদের ভবিষ্যৎ একেবারে ভয়ঙ্কর অনিশ্চয়তা সৃষ্টি হবে। প্রবীণদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। উপরন্তু আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে আছেন, আপনাদের জন্য এই আইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 1955 ইংরেজি এবং 58 ইংরেজিতে সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতায় যে আইন লাগু করা হয়েছিল সেই আইনকে পরিবর্তন করে এটা সম্পূর্ণভাবে সরকার, কর্পোরেট জগৎ এবং বড় বড় মিডিয়া হাউসের মালিকদের হাতে আর হচ্ছে বিজ্ঞাপনদাতাদের হাতে তুলে দিয়েছে। এতে সাংবাদিকদের যে ন্যূনতম নিরাপত্তা এটাও বিঘ্নিত হবে। এটা প্রত্যাহারের দাবি সহ রাজ্যের শ্রমজীবী, কৃষিজীবী মানুষের স্বার্থে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে 9 দফা দাবিতে আমাদের এই আজকে রাজ্য ভিত্তিক 8টা জেলা সদরে আমরা ডিএম অফিসের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে 9 দফা দাবিতে স্মারকলিপি পেশ করার উদ্দেশ্যেই আমরা আজকে এখান থেকে মিছিল আমরা সংগঠিত করছি। এখান থেকে আমরা ডিএম অফিসে যাব, সেখানে আমাদের এক প্রতিনিধি দল সেই দাবি সনদ তুলে দেবে। দেওয়ার পর আমরা বিশদে এই যে সামগ্রিক বিষয়টার উপর আমরা সেখানে একটা সংক্ষিপ্ত সভা করার চেষ্টা করব। এটাই হচ্ছে আজকের কর্মসূচির মূল। আমাদের মেইন টার্গেট কি? মানুষকে আত্মনির্ভর বানাও। এই আত্মনির্ভর করতে হলে আমরা 4টা জিনিসের উপর গুরুত্ব দিচ্ছি। নাম্বার 1 এগ্রিকালচার, নাম্বার 2 ট্যুরিজম, নাম্বার 3 এনার্জি, নাম্বার 4 ফরেস্ট। এই 4টা জিনিসকে সামনে রেখে আমরা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে চাই, ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই। এবং আপনারা জানেন ত্রিপুরার সামগ্রিক উন্নয়নে কৃষির ভূমিকা, কৃষকদের ভূমিকা 100%-এর মধ্যে 46%, আর ট্যুরিজমের ভূমিকা 41%, ইন্ডাস্ট্রি 13%। তাহলে মেইন এগ্রিকালচার অ্যান্ড ট্যুরিজমকে আমরা গুরুত্ব দিতে হবে। সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রিকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আজকে এখানে ট্যুরিজমের যে প্রমো ফেস্ট, উদ্দেশ্য কি? আমরা একটা উৎসব করে প্রমোট করছি ট্যুরিজমকে সারা ভারতের এবং
সারা বিশ্বের নজরে নেওয়া যে আমরা ত্রিপুরাতে কি কি টুরিস্ট রয়েছে, কি কি ট্যুরিজম রয়েছে। আজকে থেকে 7 বছর আগে আপনারা যদি গন্ডা তুইসা যাই, নারকেলকুঞ্জ গিয়ে দেখুন তো, আগে যখন আমি যেতাম জলের মধ্যে নৌকা দিয়ে যেতাম, এক্সট্রিমিস্টরা বসবাস করতো নারকেলকুঞ্জে। আজকে যান, অল স্টার ফ্যাসিলিটিজ ইজ দেয়ার। এটা কার কৃতিত্ব? ট্যুরিজম মিনিস্টারের কৃতিত্ব, ওই ট্যুরিজম ডিপার্টমেন্টের কৃতিত্ব, আর ওইখানকার মানুষের। আজকে আমাদের এই যে আমরা হিল স্টেশন বলছি, আমি সিমলা গেছি, দার্জিলিং গেছি, শিলং গেছি, সিকিম গেছি, গ্যাংটক, আরো যত হিল স্টেশন আছে। আমাদের এই জম্পুই হিল স্টেশন কোনো মতেই কম নয়, বরঞ্চ নাম্বার 1 বলতে হবে। কারণ ক্লিনেস্ট, টুরিস্টরা চায় আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চাই, তার ব্যবস্থা থাকতে হবে। আজকে সেরকম ভাবে ইডেন, আজকে একটু আগে আমরা ইডেন টুরিস্ট লজ ওপেন করে এসেছি। এবং এই যে প্রোমো ফেস্ট আগে কোনোদিন করেনি, গত বছর থেকে শুরু হয়েছে। গত বছর 24-এ আন্ডার দি লিডারশিপ অফ আমাদের প্রেজেন্ট ট্যুরিজম মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রী আছে, মিলে প্রোমো ফেস্ট শুরু করেছে। এবার 2nd ইয়ার। তো আমাদের উদ্দেশ্য পর্যটন শিল্প, শুধুমাত্র পর্যটনকে এটা আজকে শুধুমাত্র পর্যটনের জন্য এটাকে শিল্প হিসেবে ট্রিট করছে। এটা একটা শিল্প, সেজন্য শিল্পকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা। এটাই প্রোমো ফেস্ট, জাতি জনজাতির মধ্যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করা। এবং takuk khuksogdo tabuk ni bechebu tinini pandani wasuk naithotok luachibani paki tabuk pandanu lamsokui welcome speech eba lamsok mungkok nariganu Tripura Tourism Department ni tangphang okra eba secretary baramgrang muchang UK Chakma IAS sir. Please sir. May I now have the honor to welcome and for the welcome speech by Sri UK Chakma IAS Secretary Tourism Department, Government of Tripura. সবাইকে নমস্কার। যতন খুলুঙ্কা চিবাই বেকুনরে জুজু। আজকে ত্রিপুরা ট্যুরিজমের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই ভাংমুন প্লেগ্রাউন্ডে আমরা ইউনিটি প্রোমো ফেস্টের আয়োজন করছি। এই ভাংমুন মাঠে আয়োজিত 2 দিনের যে প্রোমো ফেস্ট, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, উনি আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন। আমি ওনাকে দপ্তরের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। I welcome you sir from my core of my heart on behalf of the Tourism Department. You have attended with us despite your busy schedule. Our efforts will go to vain. We won't be able to achieve the desired result. And keeping that in view, under the able stewardship of our Honorable Prime Minister Narendra Modi ji and visionary leadership of our Honorable Chief Minister Professor Dr. Manik Shah, we have been progressing towards the development in terms of infrastructure, in terms of culture, in terms of food, everything. Tourism has come across in the coming times, and we are progressing gradually, and we have to go a long way in the coming times.
Our secretary, Mr. Chakma, was citing about homestay facilities. What was the homestay? The number of homestay in the state was nothing. In 2014, during the starting of Promofest festival, 9 homestay license was given at Narikal Kunj by the Honorable Chief Minister. And now, after a span of 1 year, the number of homestay has increased to 150 in the Narikal Kunj vicinity only. In the entire state, if we calculate, the number of homestay has gone to 250 plus. And we are very happy that last year, one retired Air Force official in front of that Bhangmun, our Eden Tourist Lodge, one retired Air Force official has started his homestay, and he has dedicated the homestay facilities under the fighter jets like Rafale, Tejas, Jaguar, etc., after getting retired from his service. So it speaks in volume. The homestay facilities, each and every time, people coming in large number, they're getting the homestay facility in cheaper rate. They're getting fooding facility in cheaper rate everywhere to different nooks and corners of our state. And we have to take it forward in the coming times, because tourism, in one side, we have to give infrastructure to showcase our state to the rest of the world. And on the other hand, we must give livelihood to the unemployed youths of our state, which is the main intention of our Honorable Prime Minister. And I assure you, ladies and gentlemen, that in coming 12 to 15 months, we'll have a complete different horizon of tourism altogether. When it comes to infrastructure, when it comes to road facility connectivity, when it comes to cultural tourism, spiritual tourism, ecotourism, we all have been working in a holistic manner to take our state forward to the national level and showcase our state to the outside of our country as well. And keeping that in view, we have been working hand to hand, shoulder to shoulder with Government of India, as well as under the guidance of our Honorable Chief Minister, Professor Dr. Manik Saha. Our Senior Minister, Atal Lal Nath, is also here. We get valuable suggestion from him on different occasions. Today, he has come all the way from Agartala, covering a good distance. Shantana Chakma, Philip Priang, who belong to your region only, they have been always keen to inspire us, to motivate us, so that tourism get boost in this part of the state. And we assure you that in the coming times, this hill station will be one of the finest hill station in the entire northeastern region. And you people will be proud of that one day. These days are not far away, ladies and gentlemen, my dear brothers and sisters. This Uden Tourist Lodge, it was in a very deplorable condition. We have taken the initiative, Tourism Department. Now, the galaxy of leadership which are sitting there on the dais, we have inaugurated the renovated structure of Eden Tourist Lodge. By Siri Sitini Sirimung Risha no Tabukni Bechebo Risha by Shajok Jak Klai Balai Naitotok Sung Sasa Tati Tabuk Musing Lai Tongo Chung Joto no Yafa Korop Line, come on! Balai Balai Kena Hambai Norok Joto no Tay Pai Manjak Pene Joto Narawai Rock no. Ladies and gentlemen, shall we all rise up for the national anthem? Shall we all rise up for the national anthem? Sing joto basalayana national anthem ne bagai. Oleh.
जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा Mutaino kosol naithokmani mokolo tongrogei thangane hai naireru naithokreru wansugreru khatangreru Manipuri tunain ma thua moi takharanen tir no batuak te hi Manipuri ane. Ladies and gentlemen, the beautifully crafted woman costume of the Manipuri. Helama stage naya hian ron phei ula alomom hleang. After the felicitation, our dear dignitaries will go to the selfie point and take a few photographs and later on take their valuable seats as an audience later. And also we will go ahead and burst the crackers and the lantern will be lifted up in the air. Tuna hian homestay Trazual Loman Semna nei dona hi Tripura Tourism Department ina thlan chuate anni pakhatna Mrs. Lalen Koli Transquel Homestay Beliang Chip Zampui Hills ania panhi na hi Pu Santos Chakma SS Homestay Konpui 1 Zampui Hills pathum na hi Pu Sai Hing Lovasai Lau MJ Homestay Puldung Sei Zampui nia palina pathum na thau Pu Lalen Sanga Sky Chalet Homestay Wangmun Zampui Hills ani mi kan ti zo hian homestay thar registration certificate hlan na nei ani ngal dona pi muan kungi om hnai ani chuan khonga in stage lama hian ron phei se pi muan kungi ma hi omrem chang lo ani chuan ai o tutur poron kal thei ani o ama oma Do the honor for the first prize for excellence in service in homestay, I would call upon Sri Sushanta Chaudhary, Honorable Minister Tripura Tourism, to do the honor. For the second prize, I would call upon Sri Ratanlal Nath, Honorable Minister Power Department, to do the honor.
To do the honor for the first prize, call upon Sri Vyak Chungnungwa, BSc Chairman, Zampu Hill. Second, to do the honor, I would call upon MDC Shalendranath to do the honor. And for the third, do the honor for the third, and now call upon Sri Ajanta Kumar Chaudhary, Honorable Chairman BAC, Lalchuri RD Block. For the joint third prize, to do the honor, may I call upon Srimati Aparna Nath, Honorable Shavadipati Uttar Tripura Zilla Parishad. Handing out of a new registration certificate to newly. For the joint third prize, may I now call upon Srimati Shantana Chakmaji, Honorable Minister, Industry and Commerce, the Government of Tripura. Shall we give them a round of applause, people, for doing such an excellent services for the people giving service in homestay. And now we go to the next session, wherein we will be handing out of new registration certificate to newly established homestay in Jampu Hill. ওই যে এই বৃষ্টির কারণে এবছর তো পাখি নাই বেঁচে গেলে কম আর কি, নাহলে এই সময় তো প্রচুর পাখি থাকে, মাইগ্রেটরি বার্ডসগুলো আর কি। এটা করা হয়েছে যে এটা কি ভালো হয়েছে না কি? না এমনিতে তো ঠিকই আছে, কিন্তু ওই এই বৃষ্টিটা মেইনলি যদি এফেক্টেড আর কি, যদি মাইগ্রেটরি বার্ডসগুলোর জন্য এই বৃষ্টিটা মেইনলি এফেক্টেড। শুনলাম এটা নিয়ে নাকি মানবাধিকার কমিশন এগুলো দুইটা মামলা চলছে আর কি। তো মাইগ্রেটরি বার্ডসের প্রোটেকশনের জন্য এটা একটু নজর দিলে ভালো হয়। আবার দেখলাম একদিন আপনার ওই যে ফরেস্টের ডিএফও শিক্ষা দপ্তর থেকে অনেক অধিকর্তারা এসেছিলেন এখানে দেখার জন্য। তারপরে জানি না পরবর্তী সময় কী হয়। প্রচুর, আমরা তো এই পাশের কোয়ার্টারে থাকি, প্রচুর পানে পাখি আসছে এই সময়টাতে, কিন্তু এইবার কম আর কি। একজন আছে আপনার সত্যি তো, যেটা সত্যি। নর্থ ইস্টে এই ট্রেনে দিয়ে ভালো একটা থাকে, কিন্তু সুনিতা বারবার করার পরেও এই কাজটা করছে না। সুনিতা গ্লোবাল নিউজ করাইছে আর নাই তো দেখেন না একদম।
কেন্দ্রে কাজ করছি অনেকদিন হলো। হবে আমরা বিনম্রভাবে অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে এসে আসন গ্রহণ করতে আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র এবং প্রাক্তন এলাকার জনপ্রিয় বিধায়ক মাননীয় পরশ রয়েছে। জ্ঞানী আলো আমরা চাই আরো আমাদের বিকশিত হোক। দারুণ গঠন করা হয়েছে একটা সরকারি সকলের কাছ থেকে বইয়ের মধ্যে আমি অনুরোধ করবো যারা পরস্পর রয়েছে তোমরা সামনে চলে আসো। বরণ করা হবে আমাদের বিশেষ অতিথি শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব মাননীয় শ্রী রাজা। ওনাকে আমরা বরণ করে দেব এক উচ্চ পুস্তিকার মাধ্যমে। আমরা যেন অনেক পরিবেশনায় রয়েছে বালিবিদ্যালয় বিদ্যালয়ের ছাত্রীরা। শিক্ষক সমাজরা সত্যি আমরা দারুণভাবে আনন্দিত বসেছি সকল সমাজ আমাদের সকালে। प्रोग्राम है इसमें लगातार मनोज रोही जी मेरे पास आके मुझे बोलते थे कि आप इस प्रोग्राम में जरूर आए। तो এবং আমাদের আজকের আয়োজনের শেষে উত্তর জেলার বিশেষ অসংখ্য ধন্যবাদ। দক্ষিণ জেলার বিশেষ बहुत सारे सेक्टर्स में काफ़ी अच्छा काम इन्होंने किया। मैंने इनसे पूछा कि भाई आपका इम्पोर्टेंट काम क्या है जिसकी वजह से आपको राष्ट्रीय लेवल पर एक रिकग्निशन मिला है।
तो इन्होंने बोला मैंने जीवन के सारे क्षेत्रों में काम किया हुआ है, तो इनको বিশেষ অতিথি হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় সচিব রাহুল হেমেন্দ্র কুমারজি, তিনি খুব সুন্দরভাবে আগে আলোচনা রেখেছেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের অর্থ দপ্তরের ডেপুটি সেক্রেটারি পৃথ্বীরাজ দেবনাথ মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহোদয়া এবং উপস্থিত আছেন বিধান শিশু উদ্যান মেধান্বেষণ প্রকল্প থেকে আগত গৌতম হালদার এবং অতিথি হালদার মহোদয়া এবং যারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। আমি বলবো যে এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মনোজ রায় এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আজকের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমাদের শিক্ষক শ্যামল কুমার দে মহোদয়কে, উপস্থিত সমস্ত আমন্ত্রিত অতিথি এবং এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার প্রিয় ছাত্রীরা এবং সাংবাদিক বন্ধুদের প্রত্যেককে আমি আগরতলা শহরবাসীর পক্ষ থেকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি প্রথমে বিধান শিশু উদ্যান মেধান্বেষণকে এবং এই রাজ্যের যিনি কনভেনার মনোজ রায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুন্দর ব্যবস্থা করার জন্য। এই ক্ষেত্রে আমি বলবো মেধা অন্বেষণ বলতে আমরা যেটা বুঝি, মেধাকে তৈরি করার ক্ষেত্রে যারা কারিগর তাদেরকে সম্মানিত করার একটা বিশেষ দিক। কিন্তু আমরা সবসময় শিক্ষক শিক্ষিকাগণ অক্লান্ত পরিশ্রম করে যারা বর্তমান আগামী প্রজন্মের ভবিষ্যৎ, যারা রাষ্ট্রীয় চিন্তায় রাষ্ট্র গঠনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য সামনে অবহিত করে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে তারা যে অবদান বা কাজ করে থাকেন তাদেরকে স্বীকৃতি দেওয়া বা মূল্যায়ন করা বা সম্মান প্রদর্শন করা মেধা আমি হলো বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ এটা করেছেন। তো আমি বলবো এখানে আমাদের সেক্রেটারি সাহেব অনেককে বলেছেন, ডিরেক্টর সাহেব বলার চেষ্টা করেছেন, আমাদের রাজ্যে এখন কিন্তু শিক্ষা ব্যবস্থা সারা দেশের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে কিন্তু একটা এক সূত্রে বাধা। সেই কারণে আগে যারা এখানে শিক্ষক ছিলেন বা শিক্ষকতা করেছেন বা আমরা যারা স্টুডেন্ট ছিলাম, আমাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বা শিক্ষা দানের ক্ষেত্রে কিন্তু আগে যে অবস্থা এখন সেই ক্ষেত্রে নেই। এখন আমল পরিবর্তন হচ্ছে, গুণগত শিক্ষার মান উন্নত হয়েছে। এখন ওই স্টুডেন্টদের আমরা যেভাবে পড়াশোনা করেছি এই বিদ্যালয়ের যে চেহারা ছিল, আমি এই এলাকারই ছেলে বা বাসিন্দা ছেলে, আমরা এই বিদ্যালয়ের চেহারা দেখেছি, কিন্তু একটা আমল পরিবর্তন হয়েছে। সমগ্র রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমল পরিবর্তন করে, শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে এবং শিক্ষা নীতিরও ব্যবস্থা পরিবর্তন হওয়ার ফলে এখন স্টুডেন্টদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকটাই বড় আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তিতে তাদেরকে শিক্ষিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এখন স্টুডেন্টদের আগে আমরা জানতাম যে আমাদের এখন আগরতলা বা ত্রিপুরাতে যারাই একটু ভালো পড়াশোনা করতেন বা উচ্চশিক্ষার জন্য তারা এই রাজ্যে ইচ্ছেগুলি তারা শিক্ষা গ্রহণ করতে পারতেন না, তা বহিরাজ্যে যেতে হতো। অনেক মেধা অনেক থাকলেও তারা কিন্তু আর্থিক সচ্ছলতার অভাবে বা সুযোগের অভাবে তারা তাদের মেধার বিকাশ বা মেধা সমৃদ্ধ করতে পারতেন, প্রকাশ করতে পারতেন না। কিন্তু এখন রাজ্যে আমাদের স্টুডেন্টদের বড় জায়গা তৈরি হয়েছে। এখন বড় বড় মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিদ্যালয় তৈরি করা হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তির সিস্টেমের মাধ্যমে। কাজে এখন আমাদের দেখা যায় আগরতলা এই রাজ্যেরও প্রায় 450 মেডিকেল স্টুডেন্ট এখন আমাদের রাজ্যে শিক্ষা গ্রহণ করতে পারে। তারা আগে অনেকেরই বাইরে যাওয়া সুযোগ ছিল না, সে কারণে মেধাগুলি এখানে নষ্ট হয়ে যেত, প্রকাশ করা বা রাজ্য গঠন রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা থাকতো না। তো আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার এই সুযোগগুলি এবং বিদ্যালয় পরিকাঠামো যে উন্নত হয়েছে রাজ্য সরকারের এখানে সেক্রেটারি সাহেব ডেপুটেশন তারা অত্যন্ত পরিশ্রম সরকারে আমরা জানি, এবং আমাদের শিক্ষক শিক্ষিকাগণ এখানেও স্টুডেন্টদের প্রকৃত মানুষ তৈরি করার জন্য বা সুন্দরভাবে তৈরি করার জন্য চেষ্টা করছেন। কিন্তু পরিকাঠামোগুলো আরও যথেষ্ট উন্নয়ন যেহেতু দরকার, আমাদের সরকার সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি আবারও আলোচনা দীর্ঘায়িত না করে বিশেষ করে আমি এই এলাকা এই বিদ্যালয়ের যিনি
শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার শ্যামল কুমার দে, উনি যথেষ্ট বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি ওনার পারদর্শিতা, পরিশ্রম, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্টুডেন্টকে আরও বেশি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য লাগিয়ে কাজ করার যে মানসিকতা এটা তৈরি করেছেন এবং ওনাকে আমাদের জাতীয় পুরস্কার, উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে মনোজ বাবুকে, যিনি এখানে কিচেন গার্ডেন তৈরি করেন। শুধু আমি যখন বিদ্যালয়ে আসি, আমি প্রায় প্রতি প্রোগ্রামে এই বিদ্যালয়ে আসি, প্রত্যেকেই আমন্ত্রণ জানাই তাদের। আমি আমারও এলাকার যেহেতু আমি দায়িত্ব নিই এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের চেষ্টা করি সবসময়, কিন্তু যখনই আসি বাগানটা দেখলে আমি খুব আজকে বলেছি, মনোজবাবু আপনার বাগানটা সুন্দর, উনি বলেছেন এটা আমার বাগান নয়, এটা মানবীতে হিট তালিকা বিদ্যালয়ের বাগান। তা সত্যি, কিন্তু কেউ না কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয় সবগুলো তৈরি করার ক্ষেত্রে। তো যাই হোক, আমি আবারও যারা শিক্ষকরা সম্মানিত হয়েছেন তাদেরকে আমি অনেক প্রণাম জানাই। তাদের অনেক অবদানের ফলে অনেক স্টুডেন্ট আমাদের রাজ্যে থেকে বহিরাজ্যে সারা বিশ্বে সব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। আগামী দিনের টিচাররা স্টুডেন্টকে সুন্দরভাবে তাদের মানসিকভাবে তৈরি করবেন শিক্ষার সঙ্গে সঙ্গে এই আশা রেখে, এবং উদ্যোক্তা, বিধান, শিশু উদ্যান, মেধান্বেষা যারা আছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা করলাম। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা। स्कूल अथॉरिटी से बात कर रहा था, यहाँ पर जिस तरीके का पीटीआर हमारे यहाँ पे है, इतने सारे टीचर यहाँ पर है, टीचर्स को देख के भी बड़ा अच्छा लगा। आज के प्रोग्राम में 2-4 चीजें मैं बोलना चाहूँगा, 2-4 चीजें बोलना चाहूँगा, बच्चियों से बोलना चाहूँगा। देखिए, बच्चियों के लिए, वुमेन के लिए, गर्ल्स के लिए अपने खुद के चैलेंजेस होते हैं लाइफ में, और अभी आप सभी लोग बहुत छोटी हैं, तो मैं चाहूँगा कि आप सभी लोग ओपन दिमाग से सोचें, क्योंकि हमारे समाज में ना केवल बाल विवाह, अभी रिसेंटली आप सभी लोगों को पता है कि जो ट्राइबल वेलफेयर, ट्राइबल जो कमीशन है, वहाँ से विजिट किया था, तो वहाँ उन्होंने भी एक बहुत बड़ा इश्यू उठाया। हो सकता है कि इस पेट में नहीं हो, लेकिन एक चाइल्ड मैरिज का एक बहुत बड़ा इश्यू हमारे यहाँ पे है। और दूसरा, कई सारी चीजें हमारे समाज में ऐसी होती है जो बच्चियाँ वैसे ही एक्सेप्ट कर लेती है, जो कि पहले समाज से चला आ रहा है। तो आप सभी बच्चियों से, हालांकि बहुत छोटी छोटी बच्चियाँ हैं, हो सकता है मुझे नहीं लगता समझ पाएंगी, नहीं समझ पाएंगी, लेकिन जितने भी पीछे बच्चियाँ हैं, आप इस समाज में और इस इकोनॉमी में अपना स्थान जब तक नहीं लेंगी, तब तक आपको समाज में अपना स्थान, अपनी उचित जो सम्मान है वो मिलना बड़ा मुश्किल है। इसीलिए जो राष्ट्रीय शिक्षा नीति नई आई है, उस राष्ट्रीय शिक्षा नीति में आवाज आ रही है, वो राष्ट्रीय शिक्षा नीति में भी बोला गया है कि हमको पढ़ाई करनी है, ठीक है, लेकिन पढ़ाई के अलावा भी ऐसी बहुत सारी चीजें हैं जो हमें डेवलप करनी है। वो ना सिर्फ आप पढ़ें, बल्कि पढ़ने के अलावा, ना सिर्फ आप पढ़ें बल्कि पढ़ने के अलावा भी अपने जो दूसरे जो कैरेक्टर्स में जो आपके वर्च्यूज होते हैं उसको डेवलप करने का ट्राई करें। आप सभी बच्चों से मैं बोलना चाहूँगा, छोटी छोटी चीज़ें बोल रहा हूँ मैं, ज़्यादा बड़ी चीज़ें नहीं बोल रहा हूँ, शायद आपको समझ में आए। एक तो कि आप पढ़ रही हैं, पढ़ना इम्पोर्टेंट है, लेकिन पढ़ने के अलावा मैंने देखा है बच्चे ग्राउंड में जाते हैं, लेकिन बच्चियों को ग्राउंड मैंने कम देखा है। ये आप सब लोग, अगर आपकी फैमिली वाले मना करें, कोई भी मना करें, आपको उसका डिटरेंस करना है, राइट, अपना हक लेना है। आपको भी बच्चे की तरह जो राइट्स हैं वो आपको लेना है। मैं टीचर्स को बोलना चाहूँगा कि नई शिक्षा नीति आने के बाद में बहुत सारी ऐसी जो टीचिंग स्किल्स हैं उसमें काफ़ी कुछ चेंजेस हुआ है, और आप देखेंगे कि CBSE की आने वाले कुछ टाइम में ये लोग ओपन बुक से जो एग्ज़ाम है उसको करने वाले हैं। तो बहुत सारे ऐसे चेंजेस हमारे यहाँ पे आएंगे पढ़ाने की स्किल्स को लेके, वो काफ़ी ज़्यादा चेंजेस है। और जो रूटीन में रेगुलर में जो सब्जेक्ट्स आप लोग पढ़ा रहे हैं, हो सकता है उसमें बहुत ज़्यादा चेंजेस आए। तो आप लोग एक ओपन माइंड के थ्रू पढ़ाएं, और सारे टीचर से भी मैं बोलना चाहूँगा, क्योंकि ये भी समाज के ही एक पार्ट हैं। तो हो सकता है कई बार समाज की बहुत सारी चीज़ें हैं वो उनके दिमाग में भी रहे, लेकिन मैं फिर भी बोलना चाहूँगा कि दिमाग ओपन रखे, बिकॉज आज की 21st सेंचुरी की बच्चियाँ हैं, उनको किस तरीके से
आप लोग जो ट्रेडिशनल माहौल है, ट्रेडिशनल माहौल से अलग हटके आपको जाना है। मैं इसीलिए बोल रहा हूँ, आज की जो इकोनॉमिकल माहौल है उसमें सिर्फ पढ़ाई करना और पढ़ाई करके कुछ जॉब लग जाना वही इम्पोर्टेंट नहीं है। आज एजुकेशन मिनिस्ट्री के द्वारा स्कूल एजुकेशन को बराबर प्रोत्साहन दिया जा रहा है। आप देखेंगे कि पहले 10वीं के बाद में ITI करते थे लोग, लेकिन अभी वोकेशनल कोर्सेज आप सभी लोगों के सभी स्कूल्स में हम लोगों ने इंट्रोड्यूस किए हैं और आगे आने वाले टाइम में स्किल एजुकेशन का बहुत बड़ा महत्वपूर्ण स्थान होगा। इसीलिए आप सभी बच्चियों से मैं बोलना चाहूँगा कि ना सिर्फ आप ये पढ़ाई करें, ये पढ़ाई जो आप मैथ्स का साइंस का करते हैं इसका यूज डेफिनेटली है, बट उससे ज़्यादा कई सारे आजकल स्किल्स आ गया है, उसमें आप लोगों को आगे बढ़ना है। तो ये 2-4 चीज़ें मैं आप सभी लोगों के लिए बोलना चाहूँगा। नई तरीके से आप लोग सोचना स्टार्ट करें। आज के जो प्रोग्राम में मनोज राय जी का जो काम है उससे भी आप कुछ सीख सकते हैं। इनका काम हो सकता है, काम छोटा या बड़ा नहीं होता, उसको करने का तरीका बड़ा इंपॉर्टेंट होता है। इनका जो किचन गार्डन है, किचन गार्डन लगाते हैं, बाकी डिस्ट्रिक्ट्स में ये लोग सभी को प्रोत्साहन देते हैं। तो आप देखिए, काम छोटा है लेकिन काम करने का तरीका ऐसा होना चाहिए कि उसकी आइडेंटिटी सभी लोगों को मिल सके। तो मैं इनको बहुत बहुत शुभकामनाएं देता हूं और बहुत बहुत धन्यवाद कि आप इस एक अच्छे काम के लिए एक लगातार तरीके से आप लगे रहे और उसमें जो विजिबल चेंजेस हैं वो दिखता है अगर आप दिल से काम करते हैं। अभी रिटायरमेंट पे जा रहे हैं, इनको पोस्ट रिटायरमेंट इनकी लाइफ है बड़ी अच्छी रहे और मैं उम्मीद करता हूं कि इनका जो एक्सटेंशन है वो एक्सटेंशन भी स्टेट गवर्नमेंट कंसीडर करेगा, क्योंकि इस तरह के अच्छे अच्छे जो लोग हैं, अच्छे टीचर्स हैं, वो सभी को प्रोत्साहन देते हैं, सभी को मोटिवेट करते हैं। और जो प्रेसिडेंशियल अवार्ड जिनको मिला है, शाम बोल रहा हूँ, पढ़ाई एक पार्ट हो सकता है लेकिन वो पूरी जिंदगी नहीं हो सकती। तो आप स्किल डेवलपमेंट अपने आप में डेवलप करने की ट्राई करें और जीवन के दूसरे क्षेत्रों में आप लोग जाने की कोशिश करें। मैं सभी को जो जिनका आज फेलिसिटेशन होगा, दोनों टीचर्स, बाकी टीचर्स हैं, उन सभी को धन्यवाद देता हूं। और विधान शिशु उद्यान के माध्यम से प्रोग्राम हुआ है, कोलकाता से ये लोग आते हैं, आप बहुत बहुत आपको धन्यवाद और सभी को बहुत बहुत शुभकामनाएं। थैंक यू। My name is Dr. Sai Krishna. मैं यशोदा हॉस्पिटल सोमाजीगौड़ा में हार्ट सर्जन हूँ। मैं इधर ILS हॉस्पिटल में थोड़े दिन के लिए था, 4 साल के लिए। बहुत सारे पेशेंट का ऑपरेशन किया। अभी मैं अपना वापस बैक में होम टाउन। So I have a connection with this city. I've done surgery for a lot of small kids and adults also. तो यशोदा सोमाजीगौड़ा इज़ अ कंप्लीट फैसिलिटी जिसमें बहुत सारे टीम ऑफ डॉक्टर्स हैं, सारे मल्टी स्पेशलिटी डॉक्टर्स हैं। तो हार्ट रिलेटेड की तरफ से हमारा 8 मेंबर कार्डियोलॉजिस्ट टीम है एंड वी हैव 1 सर्जिकल टीम विच इज़ हेडेड बाय मी। हम पूरा स्पेक्ट्रम जो हार्ट रिलेटेड एडल्ट बड़े एडल्ट्स में जितने भी प्रोसीजर हम सब कुछ करते हैं, including heart transplant, valve repairs, valve replacements, aortic surgery, bypass surgery, minimally invasive surgery जो छोटा सा incision से जो करते हैं। तो we have a dedicated team and we work very hard towards complete well-being of patients. And our team is completely dedicated to deliver high quality health care. मैंने ये देखा इन 4 साल में जब मैं यहाँ में था, बहुत से लोग हैं जिनका फैमिली हैदराबाद में है और वो बच्चे उनका अपना काम छोड़ के इधर पेरेंट्स का ख्याल रखने आने में दिक्कत होती है। तो अभी ये एडवांटेज ये है कि हम लोग उधर वी हैव द कंप्लीट लॉजिस्टिक कवरेज, वी टेक कंप्लीट केयर ऑफ पेशेंट्स राइट फ्रॉम ट्रांसपोर्ट फ्रॉम हियर पिक अप देयर, जस्ट एज सुकांता हैज ऑलरेडी मेंशन्ड। एंड we assure patients of high quality health care at affordable costs. So we look forward to helping the community for the well-being of patients in Agartala. Thank you. So moreover, sir have it jadi in Agartala patient, and they are all around 2021 से 25 तक मैं इधर ही था ILS हॉस्पिटल में। कम से कम 200-250 पेशेंट्स का मैंने सर्जरी किया है
तो ऑल ऑफ देम रिमेंबर मी फॉन्डली। तो अभी भी जब भी मैं आता हूँ मिलते हैं तो वी आर कमिटेड टू पेशेंट केयर। और जो हमने इधर जो मैंने इधर 4 साल में जितने रिलेशनशिप बिल्ड किया है पेशेंट्स के साथ, मैं वही कायम रखना चाहता हूँ टू हेल्प पीपल फ्रॉम दिस प्लेस। पूछा आपने, जैसे हम हमेशा बोलते हैं प्रिवेंशन इज़ बेटर देन क्योर। बीमारी आने से पहले जो हम लोगों को ख्याल रखना है वो बहुत ज़रूरी है। तो पहले ये बात ये है कि स्मोकिंग बंद करना है। इधर मैंने देखा पान बहुत कॉमन है। पान दैट्स द फर्स्ट। जितने भी हार्ट में प्रॉब्लम होते हैं इन्फेक्शंस वगैरह, वो बैड ओरल हाइजीन की वजह से होते हैं। दूसरी बात ये है बीपी का ख्याल रखना है, बीपी कंट्रोल करना है। रोज़ कम से कम हफ्ते में 5 दिन 30 से 40 मिनट वॉकिंग करना ज़रूरी है। उससे वेट कंट्रोल होगा और हार्ट को स्ट्रेंथ मिलेगा, एफर्ट टॉलरेंस मिलेगी। कुछ ऐसे कारण हैं जो हम बदल नहीं सकते, जैसे जीन्स। कुछ लोगों का आपने सुना होगा कि 25 साल की उम्र में हार्ट अटैक होके सडनली, यूट्यूब में वीडियो देखा होगा, बंदा चलता चलता हुआ गिर गया। उसका तो जेनेटिक है। तो जेनेटिक कॉजेस में हम उसका भी हम ख्याल रख सकते। हमें भी इससे थोड़ा आइडिया आएगा कि अंदाज़ा होगा कि किसमें फैमिली रिलेटेड रिस्क ज़्यादा है। जैसे आप मान लो फर्स्ट डिग्री रिलेटेड, यानी पिताजी, मदर, ब्रदर, सिस्टर, उनमें से किसी मेल मेंबर में, मैंने पिता या ब्रदर में अगर 65 ईयर्स की कम उम्र में अगर हार्ट अटैक आ गया हो, या फिर फीमेल मेंबर मदर सिस्टर में 55 ईयर्स की कम उम्र में, 65-55 मेल फीमेल, उनमें उस फैमिली में रिस्क ऑफ हार्ट डिसीज़ ज़्यादा रहता है। तो उन लोगों को ज़्यादा केयरफुल रहना चाहिए। अगर शुगर है तो अर्ली ट्रीटमेंट करना चाहिए। कोई भी सिम्टम ये है कि बहुत से लोग सोचते हैं कि एसिडिटी है। कई बार ऐसा होता है कि एसिडिटी नहीं, वो हार्ट का भी अटैक एसिडिटी जैसा हो सकता है। ये मतलब नहीं हर चीज़, किसी का पेट में अगर जलन हो रहा है इसका मतलब ये नहीं है कि उसको हार्ट अटैक है। लेकिन वन ऑफ द साइंस, एसिडिटी अगर बार बार हो रहा है या चलने पे पेट में जलन हो रही है, वो टिपिकल ऑफ हार्ट डिसीज़ है। तो एक बार चेक करना बहुत ज़रूरी है। मेरे ख्याल से हर किसी को जो 40 साल की उम्र से ज़्यादा है, जो स्मोक करता होगा, उनमें रिस्क ज़्यादा है। जिसका शुगर है उसका रिस्क और ज़्यादा है, क्योंकि शुगर पेशेंट में कई बार दर्द नहीं होता, उनको सांस फूलता है। सांस फूल गया इसका मतलब ऑलरेडी हार्ट का मसल को डैमेज हो गया है। तो वो प्रिवेंशन इम्पॉर्टेंट है। तो कम से कम साल में एक बार टेस्ट कराना ज़रूरी है। एक एको कराना, TMT करके एक टेस्ट होता है जिसमें आप ट्रेडमिल एक्सरसाइज करते हो, उसके टाइम पे अगर हार्ट का ECG में कुछ चेंजेस है तो उससे अब अंदाज़ा आएगा कि हार्ट प्रॉब्लम है। तो प्रिवेंशन जैसे मोना बोला है बेटर देन क्योर, इसलिए कोलेस्ट्रॉल चेक करना ज़रूरी है, शुगर चेक करना ज़रूरी है। अपना हेल्थ का ख्याल हमें खुद रखना है, तब ये ऑपरेशन, इतने सारे ट्रीटमेंट की ज़रूरत नहीं पड़ेगी। कभी ना कभी तो पड़ेगी, लेकिन हम पोस्टपोन कर सकते हैं हेल्दी प्रैक्टिसेस अडॉप्ट करने के बाद। थैंक यू सर। थैंक यू। डिपेंड्स अपॉन द प्रोसीजर दैट इज़ प्लान्ड। तो यूजुअली इट इज़ कंपेरेबल टू एनी अदर कॉर्पोरेट हॉस्पिटल ऑल ओवर ईयर। मैं इधर था, मैंने काफ़ी लोगों को वेल्लोर, चेन्नई या बैंगलोर जाते हुए देखा है। तो द सेम क्वालिटी ऑफ केयर दैट इज़ डिलीवर्ड इन दोज हॉस्पिटल्स जहाँ पे उनको मिलता था, वही लोग हम भी वही करते हैं एट कंपेरेबल कॉस्ट। साल में त्रिपुरा से আরম্ভ করছি। প্রথমে সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। এই শর্ট নোটিশে আমি বলেছি আসার জন্য এবং আপনারা এসেছেন। এবং আমি জরুদা হসপিটালে এখানে আগরতলাতে কাজ করি এজ এ ডেপুটি ম্যানেজার। এবং এখানে হায়দ্রাবাদ থেকে প্রতিনিয়ত 14 মাল্টি স্পেশালিস্ট ডাক্তার প্রত্যেক মাসে আসেন। এর মধ্যে নতুন করে স্টার্ট হচ্ছেন স্যার ডক্টর সাই কিষান স্যার, ইজ এ CTBS সার্জন, সিনিয়র সার্জন ইন সমাজিগোড়া ইউনিট। শুধু আগরতলা না, আমাদের পুরো নর্থ ইস্টেই প্রত্যেক জায়গাতে আমাদের সেন্টার রয়েছে এবং প্রত্যেক মাসেই আমাদের এখান থেকে সুপার স্পেশালিস্ট ডাক্তার আসছেন। এর মধ্যে পেশেন্ট কী পাবে এখানে আসার জন্য স্যার? অ্যাকচুয়ালি হয় কি, এখান থেকে আমাদের পেশেন্ট হায়দ্রাবাদ ট্রাভেল করতে হয় কোনো কিছু একটা সাজেশন নেওয়ার জন্য। এই ক্ষেত্রে ডক্টর যদি ওইখান থেকে ট্রাভেল করে এখানে আসে, তো সার্ভিসটা আমরা বাড়ির পাশে পেয়ে যাচ্ছি। তারপর যদি কোনো কিছু হাই এন্ড, কোনো কিছু ক্রিটিক্যাল লাগে, তখন আপনি ট্রাভেল করলেন। তো ওইটা একটা ভালো দিক এবং ওইটা দেখেই আমরা ইনিশিয়েশন নেওয়া। এবং পুরো নর্থ ইস্টেই আমাদের হসপিটালে বিভিন্ন সেন্টার রয়েছে স্যার। আর আরেকটা জিনিস স্যার,
যেমন আমাদের এখানে থেকে কোনো পেশেন্ট যদি হায়দ্রাবাদ যায় তো ওইখানে আমাদের লজিস্টিক এবং থাকা খাওয়ার নিয়ে সমস্যা, তো ওইটাও আমাদের হসপিটাল থেকে ডাইরেক্ট ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপিং রয়েছে নর্থ ইস্টের জন্য, শুধু নর্থ ইস্টে যে কোনো স্থান থেকে যাক যে কোনো পেশেন্ট, তো আমাদের ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপিং রয়েছে, কোঅর্ডিনেটর রয়েছে, তো পেশেন্টের ভাষাগত প্রবলেমের জন্য যদি কোনো প্রবলেম হয় সেখানে হেল্প করার জন্য আমি রয়েছি, অন্য যাবতীয় অন্য প্রবলেমের জন্য হেল্প করার জন্য, এবং স্যাররা রয়েছেন প্রত্যেক সময় ডেডিকেটেড টু দ্য পেশেন্ট, অ্যান্ড স্যার ইজ ভেরি সিনিয়র ডাক্তার ইন CTBS cardiac surgeon in our Somajigoda unit. So I wanted to hand over to him, sir, also, and we are very lucky to starting the OPD in Agartala, and this is the first time, sir, in starting in Yashoda Hospital OPD in Agartala Center. So I hand it over to sir to talk about whatever the procedures are have been done, critical procedure, and what will be the patient will be benefited per month. ऐसे तो बोलना मुश्किल है, लेकिन रफली बोलता हूँ 100 के ऊपर जाते हैं। আমার কাছে খবর আইছিল, কন্ট্রোল রুমে আইছিল 7:30টার সময় যে একজন গায়ে আগুন লাগছে, এরপরে গিয়ে দিয়ে যে ঠিকই লাগছে, এবার আমরা তাদেরকে নিয়ে আমরা ওই গুমটি জেলা হাসপাতালে পৌঁছে দিয়েছি। কোন জায়গা থেকে আনছেন আপনারা? চাকবাংলা রুট। কি নাম? সুজন দাস, DSR চাকরি করে তাই। আচ্ছা, একটা মানি বারান্দা থেকে আনছেন? হ্যাঁ, ওই মানি বেগও ফালাই গেছে। আনছেন কোন জায়গা থেকে? বারান্দা থেকে? गेटर বাইরে থেকে, गेटर বাইরে থেকে। % बर्न हुआ है। अच्छा। और पेशेंट के हिस्ट्री के हिसाब से है कि बर्न इंजरी हुआ है, कोई ऑयल कुछ काम कर रहा था तेल वेल वाला, तो उसके कारण बॉडी में बर्न हुआ है। तो चेस्ट इन्वॉल्व है, हाथ का ये अपर आर्म इन्वॉल्व है और थाई पोर्सन इन्वॉल्व है, एब्डोमेन भी इन्वॉल्व है, बैक भी इन्वॉल्व है। तो ओवरऑल मिला के 30%, लेकिन सुपरफिशियल बर्न है। अभी तो हम लोग इनिशियल ट्रीटमेंट यहाँ पर दूंगा, और उसके बाद जैसा होगा, पेन अगर ज़्यादा रहेगा तो हम लोग हो सकता है रेफ़र भी करें इसको। जी, क्या नाम था सर और क्या कितना है इसका? पेशेंट सुजान दास, 32 ईयर्स ओल्ड। We students must be already a bit tired of listening to speeches. I would like to keep it very short. As citizens of a country, we are entitled to many rights, particularly enshrined in the Constitution of India, as well as those which are given to us through various acts and rules by the government, be it central government or the state governments. These rights are very important for us to peacefully enjoy our life. These are very important. That's why the government has enacted them, so that we
India's citizens do not face trouble in living a day-to-day life peacefully. For imparting or giving us rights, few things are very important. One is the law that is enacted to provide us the rights. The second is the department or nodal agency which implement the rights for us. And third is the mechanism by which, if our rights are violated, the grievances are redressed by courts. And the fourth important issue is the awareness amongst ourselves, so that if the rights are violated or even the rights exist or not, and if these are violated, how do we address these issues? So these are few important things we need to know as aware citizens, so that we can live our life, peacefully and smoothly in our country. So one of these rights as consumers is given to us under the Consumer Protection Act 2019, which was earlier the Consumer Protection Act of 1986. So under this act, we have been given certain rights as consumers, and how we can address if there are any grievances if these rights are violated, for which we had a lengthy discussion today. I will not try to go into the details, but few things are very important. Right to safety as consumers, one of the first rights. If you buy any product or service, whether this service or product is of good quality, that is as per norm, as per standards, and it is not harmful to us, provider or the person who are providing the products to us. So it is very important to know this. Otherwise, without knowing, if you buy this product or service, we may end up facing problem. And of course, if you have faced any problem, we have the redressal mechanism, which we will also talk about. Suppose you buy any product online or offline, particularly this 2000 Act, the Act of 2019 has been required because recently we have seen the booming of online shopping mechanism. Earlier we used to go physically to shops and establishments for receiving our products or services. Now everything is available online. So to address issues regarding this online trading, online shopping, online buying, the 2000 Act of 2019 was enacted. So once these safety issues are addressed, we also need to know if the product, warranties, guarantees, anything that it claims, whether the level, what it claims, the product is exactly the same. Those things you must be aware. If you are buying anything and the product claims, these are the raw materials used in the product, or this is the specification of the product. So whether it is the same. If you are buying a mobile and it is costing 50,000, whether the claim that the mobile has this kind of specifications, technical specification facilities, whether it actually has. So that we need to know. The third right is right to choose. So if you want to buy a certain product, the seller should not force you to opt for anything that he wants. You should be able to choose what model, what color, what specification, what price you should
the buyer of the product. There are many options available, so you have the right to choose. So anybody cannot force you to choose anything. So that is one of the rights. Another right is to be heard. So if you have any grievance, the seller, you have seen in many of the sellers' website helplines and that number is given, or you can click somewhere and get help. So if you have any issue with the product, with the service, you must be able to take help, or you must be able to say whatever you want to say. Then the fifth right is right to seek redressal. That is, if you, even in spite of trying to make the seller about your issues, try to talk to him, but the issue is not, resolved. So you have to look for one mechanism where your grievances can be redressed properly. So, for this slide, the previous speakers have already mentioned, at the district level we have a district consumer commission. We have a lowest, which is in Gurkhavasti. If you have a chance, you can visit and try to also find out talking to the officials there. So, if the value or the compensation you are seeking is below 1 crore, so you go to a district commission. Go through this entire travel of going to the consumer commission, raising your case, etc., etc. So the first issue is to be ourselves very careful that you don't have to go through any lawyer. You can personally file your petition. And nowadays there is option even for online filing of petition. So you can file your grievance even online. You don't have to go to the office also. And then you can present your case. When the hearing date is there, some of the courts they have got even online hearing, mechanism. So you can sit at home through video calling. You can present your case, and you yourself can present. You don't have to take any lawyer. If possible, if the amount is big, of course, you would like to take the help of lawyer if you are not yourself capable to present your case, so that you can present the case in the best possible manner. Then above 1 crore to 10 crore, there is the state commission, which is headed by, the president of the state commission is headed by a retired high court judge. And the president of the district commission is headed by a retired district judge. So, up to 10 crore, you can go to the state commission. Or if you are not satisfied, like already been mentioned, with the judgment or order of the district commission, you can appeal in the state commission. Similarly, if you are not satisfied with the judgment or order of the state commission, you can go to the national commission and further up to the Supreme Court. So this is the mechanism available to us. Many of the consumer commissions have been very proactive. They are allowing online filing of petitions, hearing online, etc., etc. And they are also conducting awareness like this through seminars, through workshops. In fact, recently last year in MBB University, the president of the State Consumer Commission himself was there during such kind of workshop or seminar. But we have to be, like I said, Tanya Bhogin from 5th semester education. শ্রী অনিমেষ দেববর্মা, মাননীয় উচ্চশিক্ষা অধিকর্তা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, উপস্থিত আছেন ফুড অ্যান্ড সিভিল সার্ভিস ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর মাননীয়া মৌসুমী চক্রবর্তী মহাশয়া, আছেন এখানে উপস্থিত আইসিআইটি থেকে, আইসিআইটি নিউ দিল্লি, আজকের এই অনুষ্ঠানের বিশেষ আলোচক শ্রী অশোক ধানসা এখানে উপস্থিত আছেন, সরকারি আইন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী বিবেক মিশ্রজি, মঞ্চ উপবিষ্ট
এই মহাবিদ্যালয়ের শিক্ষক সংসদের সম্পাদিকা ডক্টর দীপা ঘোষ, আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ কনজিউমার ফোরাম যেটা আছে আমাদের এই ক্লাবের কনভেনার ডক্টর মধুসূদন মুরাশি এখানে উপস্থিত, এই মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং seminars, this kind of workshops will help you prepare yourself. Of a consumer and the redressal mechanism, which is a need of an Here and thinking when the seminars will get over, but will it be as students? We are mostly here lost. So this is what exactly is being done here. So this is about implementing the 6th. for an elegant address to our. So sometimes it may so happen that we, in spite of our being services or products that we have availed. So it may not be very easy to be careful every day. On our body, in our homes, everywhere it is procured through somebody. Although we can be very careful, we need to know about the laws. আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী আমাদের যে 8টি প্রশাসনিক জেলা রয়েছে, এই প্রশাসনিক জেলা সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচিবের কাছে আমরা 9 দফা দাবি নিয়ে আমরা একটা স্মারকলিপি আমাদের আজকে বিশাল সিপাহীজলা ডিএমের কাছে আমরা দিয়ে এসেছি। যদিও ডিএম সাহেব উনি প্রশাসনিক কাজে ব্যস্ত আছেন, এডিএম সাহেব আমাদের ডেপুটেশন গ্রহণ করেন। মূলত 9 দফা দাবি সমর্থনে দাবি আদায়ের স্বার্থে আমরা আজকে এই দাবি সনদ পেশ করেছি মাননীয় অতিরিক্ত জেলা সমাহর্তার নিকট। এই 9টি দাবির মধ্যে মূল যে দাবিটা হলো, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের শ্রমিক, কৃষক, বেকার এবং সাংবাদিক এবং সংবাদপত্রের যে মূল অধিকারের যে মূল আইন বলবৎ রয়েছে এই সংবিধানে, ভারতের সংবিধানে, আমাদের দেশের সরকার 21শে নভেম্বর 2025 এই বলবৎকে, এই শ্রমজীবী অংশের যে অধিকার, এই অধিকার বলবৎ যে আইনে রয়েছে সেগুলিকে বাতিল করে দিয়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক যে 4টি কালা শ্রমিক কোড জারি করেছে, আমরা তার অবিলম্বে প্রত্যাহার দাবি করছি এবং পূর্বের যে আইন রয়েছে সেই আইন যাতে বলবৎ করা হয়, যাতে শ্রমিকরা, শ্রমজীবী অংশের মানুষরা তার পূর্ণ স্বাধীনতা অধিকার ভোগ করতে পারে। দ্বিতীয় দাবি হচ্ছে, বর্তমান ত্রিপুরা রাজ্যের রেগা শ্রমিক, গ্রামীণ শ্রমিক এবং প্রশিক্ষিত শ্রমিক যারা রয়েছেন তাদের যাতে মজুরি ন্যূনতম 500 টাকা করা হয় এবং বছরে ন্যূনতম 200 দিনের কাজ দেওয়া হয়, তার দাবি আমরা করে এসেছি। এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে যে সমস্ত ভারতীয় নাগরিকরা বসবাস করছেন, তাদের সুবিধার জন্যে বর্তমানে যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে কাঁটাতারের ওপারে আসা যাওয়ার, এপারে আসা যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন তাদের যারা কৃষিকাজ করেন, বিশেষত তাদের যে গরু, মহিষ, ছাগল
বা তারা কৃষিকাজ করার ক্ষেত্রে যে যন্ত্রপাতি নিয়ে আসা যাওয়া করেন, এই আসা যাওয়ার যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে তাকে কিছুটা বৃদ্ধি করা, যাতে করে তারা সুবিধা পায়। বিশেষ করে ছাত্র এবং মুমূর্ষু রোগী যারা, তাদের ক্ষেত্রে মানে মানে অসুবিধার সম্মুখীন হতে হয়, নির্দিষ্ট সময়ের মতো তারা করে উঠতে পারছে না। সময়টা বৃদ্ধি করলে তারা সেই সুযোগটা পাবে, এই আমাদের দাবি। কারা কারা রয়েছেন আজকে? আমাদের আজকের এই প্রতিনিধিমূলক ডেপুটেশনে রয়েছেন আমাদের সোনামুড়া সাংগঠনিক জেলার জেলা সভাপতি শ্রদ্ধেয় দীপক চক্রবর্তী মহোদয়, আমাদের এই চরিলাম বিধানসভার বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা ত্রিপুরা লিগ্যাল সেলের, ত্রিপুরা প্রদেশের লিগ্যাল সেলের মেম্বার অ্যাডভোকেট কেশরাম দেববর্মা মহোদয়, এবং কিষাণ কংগ্রেসের আব্দুল আজিজ সোনামুড়া সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট, এবং আমাদের কিষাণ কংগ্রেসের ত্রিপুরা রাজ্য কমিটির মূল উদ্দেশ্যটা আমার কালকে যে গত 27 তারিখ যে সাংবাদিক সম্মেলন মালিক সংস্থাদের পক্ষ থেকে হয়েছে, একজনের নাম হয়েছে রাজু মজুমদার, আরেকজন হয়েছে বিমল দেব, আরেকজন হয়েছে পার্থ চক্রবর্তী, যে তিনজন। অ্যাকচুয়ালি আমরা মালিক মেইন আগরতলার যে হেড অফিস নতুন কমিটি হওয়ার পরে এই তিনজনের মালিকের বাস উদয়পুরতে আগরতলা যে চলাচল করে সেটা বৈধ পারমিট নেই। অ্যাকচুয়ালি পারমিট তারা বিভিন্ন জায়গা, যখন আমাদের নতুন কমিটি ওই তাদেরকে প্রতিবাদ করে, ওই প্রতিবাদ করার মাত্রই ওই কমিটি মানে না। কমিটি কিন্তু সম্মেলনের মাধ্যমে হয়েছে, আমরা অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। তো তাই এই তিনজনকে বলবো তারা ক্ষমা চেয়ে নিতে 3 দিনের ভিতরে। যদি তারা ক্ষমা না চায়, আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন যাব এবং পশ্চিম ত্রিপুরাতে আমরা কর্মবিরতিও নিতে পারি, সেটা আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবে। তাই আমি বিমল এবং পার্থ বা তিনজনকে বলবো তারা সাংবাদিকের মাধ্যমে যাতে ক্ষমা চেয়ে নেয় আমাদের ইউনিয়নের ব্যাপারে, যে উনারা বলেছে যে অ্যাপ্লিকেশন নেই। আর বাকি যে 3 গাড়ি নিয়ে সমস্যা, তাদেরকে বলবো অতি সত্বর তারা মালিক সংগঠন বসে এই সমস্যা যাতে নিরসন করে। না হলে আমরা শ্রমিক সংগঠন আগামী দিন উদয়পুর হোক নাগরজোলা হোক আমরা আমাদের লাইন নিজে দায়িত্ব নিয়ে চলে আসবো। বাবুল দেবকে আর রাজু মজুমদারকে ব্যক্তিগত, বিমল দেবকে আমি ব্যক্তিগতভাবে আমি খুব উদারকে আদর স্নেহ এবং সম্মান করি। আমি বড় ভাই হিসাবে করজুতে ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে ওনাকে অনুরোধ করব উনি ওনার ভুল ক্ষমায় চেয়ে নেওয়ার জন্য। না হলে 3 ঘন্টা পরে আমরা এটা বৃহত্তর আন্দোলনে যাব, প্রয়োজনে প্রশাসনিক দ্বারস্থ নেব, প্রয়োজনে আমরা কর্মবিরতি নেব। কিন্তু কর্মবিরতি নিলে আমরা শুধু নাগরজোলা নেব না, আমরা ওয়েস্ট ত্রিপুরা পুরা জেলার কর্মবিরতি নেব এবং ট্রান্সপোর্ট সেক্টর থেকে উদ্যোগ নেওয়া হবে। উনি আমাদের ভারতীয় মজদুর সংঘের নিয়ে কথা বলার কে, ভারতীয় মজদুর সংঘের কথা বলার জন্য প্রেসিডেন্ট আছে, সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, আমাদের জেলার নেতৃত্বরা আছে, ট্রান্সপোর্টের নেতৃত্বরা আছে, ইউনিয়নের আমরা আছি। উনি ভারতীয় মজদুর সংঘ নিয়ে কথা বলার, আমি ওইখানে আমাদের ভারতীয় মজদুর সংঘের যিনি আমাদের প্রাক্তন সভাপতি গৌতম, উনাকে আমি কালকে ফোন করেছি, উনি আমার ফোনের রেসপন্স দেয়নি। কয়েকবার ফোন করেছি, যাক উনি ওনার ব্যাপার ব্যস্ততার মধ্যে হয়তো উনি সময় দিতে পারেনি। কিন্তু আমি এটাও আমার সভাপতি আর সাধারণ সম্পাদকের সাথে আলোচনা হবে। কিন্তু আমি এই কথাই বলতে চাই, মালিক সংগঠন তারা নিয়ে বিবাদ, কিন্তু আমাদের ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন নিয়ে তারা কেন চিনিমিনি খেলে কথা বলে, তারা এটা কোনো রাইট নেই। তাই আমি 3 দিনের সময় দিচ্ছি, যদি এই 3 দিনের সময়ের ভিতরে উনি ওনার ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেন আমাদের কোনো বলার নেই। আর যদি উনি ওনার ক্ষমা না চায় তাহলে আমরা শুধু আন্দোলন নয়, আমরা আগামী দিন পুরা পশ্চিম ত্রিপুরাতে যত অটো রিক্সা, আপনার ই রিক্সা গাড়ি সব ট্রান্সপোর্ট সেক্টর কর্মবিরতি নেওয়ারও আমরা ভাবতে পারি। যাই তারা মালিক সংগঠন, তারা দ্বন্দ্ব থাকুক, আমরা তাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি না। কিন্তু আমাদের যে ইউনিয়নের কাছে যে খবর, বিমল দেব, তারপরে রাজু মজুমদার, আরও একজন আছে, তাদের 3টা গাড়ি নিয়ে আমাদের নাগরজোলার যে মেইন কমিটি, যে মেইন হেড অফিস, তাদের সাথে মানে দ্বন্দ্ব। মানে ব্যাপার হলো তারা বলছে যে রুটে যে যার গভর্নমেন্ট যে রুটে পারমিট দিয়েছে যাত্রী পরিষেবার লাগে ওই রুটে চলার জন্য, কিন্তু তারা যেহেতু নেতৃত্ব আছে তারার বাস এদিকেই চলতে হবে,
উদয়পুর চললে মিনিমাম 4 সিঙ্গেল হয়, তাদের রোজগারটা একটু বেশি হয়। যাক, তারা বিভিন্নভাবে প্রেশার কিট করে। এখন নতুন কমিটির যিনি সাধারণ সম্পাদক বা সভাপতি আছেন বা যিনি লাইন সেক্রেটারি আছেন বা যারা কমিটির সদস্য আছেন, যে না বিগত দিন কি হয়েছে সেটা আমাদের জানার ব্যাপার না, কিন্তু এখন যার যার রুটের গাড়ি সেই জায়গায় চলতে হবে, মানে এই নিয়ে তাদের দ্বন্দ্ব, অন্য কিছু না। তুই বলেছিস কথা কই প্রবেশ করুন, সেখান থেকে আপনি খুব সহজে এবং সুবিধা মাথাটা সরান না, আঘাত তোলা তো গাড়ি সুন্দর আছে, গাড়ি সুন্দর আছে। আগে বল না। শ্রম কোড চালু করেছি তা বাতিল করে পুরাতন আইন ব্যবস্থা করতে হবে। নাম্বার 4, ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। নাম্বার 5, কৃষকদের ধান ক্রয়ে গরিমসি বন্ধ করে দ্রুত ধান ক্রয় করতে হবে। আজকে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে কিষাণ কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক সংগঠনের রাজ্য শাখার পক্ষ থেকে আমরা 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে ডিএম স্যারের কাছে আমাদের একটা ডেপুটেশন ছিল। উনি সরকারি একটা প্রোগ্রামে চলে যাওয়ার কারণে ডেপুটেশনটা আমরা এসডিএম এর কাছে এডিএম এর কাছে আমরা ডেপুটেশনটা প্রদান করি। আমাদের 9 দফা দাবিগুলির মধ্যে যে প্রাধান্য, আমরা 5টা দাবির কথা ওনার কাছে আমরা উত্থাপন করেছি। এই দাবিগুলির মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে রেগার মজুরি 500 টাকা, 200 দিনের কাজের গ্যারান্টি দিতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। 21 নভেম্বর 2025 যে 4টি কালো শ্রম কোড চালু করেছে তা বাতিল করে পুরাতন আইন বলবৎ করতে হবে। নাম্বার 4, ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। কৃষকদের 5 নম্বর, কৃষকদের ধান ক্রয়ে গরিমসি বন্ধ করে দ্রুত ধান ক্রয় করতে হবে। এই 5টা দাবি আমরা ওনাকে উত্থাপন করেছি। অন্তত এই 9টা দাবির মধ্যে 5টা দাবি যাতে দ্রুততার সঙ্গে কার্যকারী করা হয়, সেই দাবিগুলি প্রদান করে আমরা এখন ওনার চেম্বার থেকে বেরিয়ে আসবো।
আমরা বনমালীপুর যুব মোর্চা প্রতিনিয়তই যারা সমাজ বিরোধী কাজ করে নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকে আমরা প্রতিনিয়তই তাদেরকে লক্ষ্য রাখি এবং প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখি। তো তারই অঙ্গ হিসাবে কালকে রাত্রিবেলায় যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আমাদের বনমালীপুর এলাকার একটা যুবক ধরা পড়ে, নাজির হোসেন উর্ফে হৃদয়, এবং একজন বিহারের লোক ধরা পড়ে। তো আমরা খবর পেয়েছি পুলিশ তাদেরকে আটক করার পর বিরোধী দল থেকে কিছু নেতৃত্বস্থানীয় লোক, বিধায়কও বলতে পারেন, তারা নাকি খুব জোর কদমে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তো আমাদের কাছে এই খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ আমরা থানাতে এসেছি, আমরা ডেপুটেশন দিয়েছি ওসি সাহেবের কাছে, তারা যাতে কোনোভাবেই রেহাই না পায়। এবং আমরা আবেদন রেখেছি তাদের সঙ্গে যে 4-5 জনের আরও র্যাকেট আছে, তারা কালকে ধরা পড়েছে না, তাদেরকে অতি সত্বর যাতে অ্যারেস্ট করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হয় প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে, আমরা সেই দাবি রেখেছি। এবং আমরা বনমালীপুর এবং বনমালীপুরের সাধারণ মানুষ অনেক আনন্দিত আপ্লুত যে প্রশাসন বা এই থানার পুলিশরা যেভাবে রাত দিন কাজ করছে, আমরা অনেকটাই দেখতে পাচ্ছি, অনেকটা সাফল্য পেয়েছে এবং আমাদের নতুন ওসি সাহেব এসেও অনেকটা সাফল্য পেয়েছে, আমরা তাতে খুশি। তো আমরা জানান দিতে চাই, যদি বিরোধী দলের কোনো নেতৃত্ব, স্থানীয় লোকরা এরকম সমাজদ্রোহী বা নেশা কারবারিদের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে ছুটিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, তাহলে আমরা আগামী দিন বনমালীপুর থেকে আমরা আওয়াজ তুলছি, যুব মোর্চা আরও বৃহত্তর আন্দোলন যাবে, লাগলে সারা রাজ্যে আমরা আন্দোলন করব, তাদেরকে যাতে কোনোভাবেই ছাড় দেওয়া না যায়। আমার পরিচয়, আমি আকাশদীপ সাহা আমার নাম, আমি বনমালীপুর যুব মোর্চার সহসভাপতি। আমরা প্লেন ক্লোতে এই যৌননগর রেল স্টেশনে এই অ্যান্টি নার্কোটিকের আমরা রেড করা হয়েছিল। তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসের দুজন ওয়ান্টেড ছিল, একজন ছিল নাজির হোসেন, যার বাড়ি সাউথ চন্দ্রপুর, আর ছিল শ্যাম কুমার সিং। অ্যাকচুয়ালি বেসিক্যালি সে বিহারের, এখানে চন্দ্রপুর এসেছিল। তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস কেসে তারা ওয়ান্টেড ছিল, তাদের আমাদের কাছে কি খবর, তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে প্রিভিয়াস ইনভেস্টিগেশন। তো কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা যৌননগর রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তারা স্বীকার করেছে তারা টোটালি এইসব ইয়েতে ইনভলভ। তাদের একটা র্যাকেট আছে, তো তাকে আমরা আজকে কেসে ফরওয়ার্ড করছি, এনডিপিএস কেসে। দুজনকে আটক করা হয়েছে নেশা কারবারি। তো আমরা বিভিন্ন বিষয়ে আপনার সঙ্গে আগেও আলোচনা করছি। বিষয়টা হচ্ছে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি, আমরা আপনাদের বাড়িটা না এদিকে গতকাল রাত্রে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার, স্টাফ, টিএসআর ড্রোনরা মিলে একটি অভিযান চালাই এখানে সীমান্তবর্তী হরিহরদোলা পশ্চিম পাড়াতে রুবেল মিয়ার বাড়িতে। এবং সেই তল্লাশি অভিযানে আমরা
প্রায় 2400 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারি এবং এর পরবর্তী সময়ে সমস্ত প্রসিডিউর মেনটেন করে তা সিজ করা হয় এবং রুবেল মিয়াকে অ্যারেস্ট করা হয়। স্যার কোন জায়গাতে উদ্ধার করা হয়েছে এগুলি? এটা হয়েছে রুবেল মিয়ার বাড়ি থেকে। তাই গ্রেপ্তার করা হয়েছে নাকি? হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কেস নেওয়া হয়েছে এবং কোর্টে ফরওয়ার্ড করা হবে। দাঁড়াও টিজার কোড দেরি হয়ে গেছে প্রশ্ন আচ্ছা, এই যে এখানে যে তামান্না দেব রড চুরি কইছি, এটা একটা প্রবঞ্চনা যে প্রধানে একদিন কইছে কয় যে রড চুরিছে, আমি কইছি এখানে কোনো রড চুরি না, এখানে একটা ক্যান্টার টাকাই লাল এখান দিয়ে লই যার গই, ছোটো বাচ্চারাও দেখছে আর নাতিও দেখছে, ওই নাতিও দেখছে যে লই যার গই। এর আগে তমন্না দেবের উচিত ছিল যে থানাতে কমপ্লেন করলে থানা হয়তো তার বাড়িতে নিচে থানা একটা ভেরিফিকেশন করে দেখতো আদৌ কি রড চুরিছে না হয়েছে, কিন্তু তাও করানো। এইভাবে যে হরিলোডের মতো যে সরকারের টাকা হরিলোডের বাতাসা খেলতেছে, যে সরকার কিনারা আমার আবেদন এটা সঠিক তদন্ত করে সঠিক বিচার যে কারা চুরি করছে, যে চোরটা ধরা দিই। এখানে আদৌ কি রড চুরি হয়েছে? আদৌ এখানে কোনো রড চুরিও না, রডটা গাড়িতে করি সিমেন্টও চুরিও না, পাথরও চুরিও না, কিচ্ছু চুরিও না। সিমেন্ট ওইখানে 100 ব্যাগ রাখছে, আবার গাড়ির তলি লয়ে গেছে ওই। এদিনও কাম বন্ধ রাখি 10 ব্যাগ সিমেন্ট নিছে যে কাজ করার। তো ইঞ্জিনিয়ার সাইডে আইয়ে না, রোডটা করা ছিল 6 ইঞ্চি, 6 ইঞ্চির জায়গা 5 ইঞ্চি করার। এবার কত পাথর এখানে বাসালার কত সেমিট, যে সেমিট এক ব্লকের ভিতরে শুনছিলাম 35 ব্যাগ, কিন্তু 35 ব্যাগেতে 15 ব্যাগ দিই এটারে সেমিট কাজ করে। এটা আমি মানে তাদের ওয়ার্কটা তো আর আমরা দেখেন না ইঞ্জিনিয়ার। সরকারের কাছে ব্লকের কাছে আমার আবেদন জিনিসটা ভালো করে তদন্ত করি, যে বিডিও সাহেব যেমন এটা কীভাবে করে কাজটা দেখে, তাহলে গ্রামবাসীরা গ্রামের লোকেরা এই যে এখান দিয়ে কয়েকশো গাড়ি চলবো ধান টানব তখন উপকৃত হইব। কেন করেন না? এটা হলো সমান্না দেবে দেবে জানে সে গাড়ির আগে আছিল রড নিবার সময়, থানাতে কোনো কমপ্লেন করল না। আপনার নাম? আমার নাম মিলন দেব। এটা কোন পঞ্চায়েত? পশ্চিম মরিনা পঞ্চায়েত 1 নম্বর ওয়ার্ড বাবুগ্রাম। এই রাস্তাটা কোনখান থেকে কোনখানে গেছে? মরিনা বাজার হইতে বটতলি বাজার পর্যন্ত রোডটা গেছে, তারপর এইখান থেকে এই ব্রিজের সামনে থেকে, হ্যাঁ ব্রিজের সামনে থেকে, তারপর এইখান দিয়ে ঢুকি, এখান দিয়ে ঢুকি 1 নম্বর সুইচ গেট পর্যন্ত গেছে। তারা কইছে 400 মিটার, আমি সঠিক জানি না, তারা 400 মিটার কইছে, 400 মিটার তো আমি মাপি না। ইঞ্জিনিয়ার তমন্না দেব মাপি কি করছে না করছে। এটা কোন ব্লকের আন্ডারে কাজটা চলছে? এটা শাসন ব্লকের আন্ডারে কাজটা চলে। কতদিন হয়েছে এই কাজ ধরা হয়েছে? এই কাজ ধরা হয়েছে যা প্রায় 10 মাসের উপর। তো 10 মাসের উপরে, তখন মার্চের আগে কাজটা শেষ হতো, তখন কাজটা না করি অফ দিছে। তো আর এইখান দিয়ে যে সাইডে করা ছিল কাজটা করে না ঠিক মতে, আর অক্ষণ অবস্থা এইখান দিয়ে এই জায়গাটা ভাঙি আরও রোডও লগে গেছি। অক্ষণ তারা এইখান দিয়ে কয়েকটা বস্তা দিয়ে রে কয় এটারে মেটেরিয়ালস করবো,
পরে দেখা যাবে যে আরও ভাঙি রোডটাও ভাঙি যাব। এই কাজটা করার পথ হইল মজবুত করে করার, কিন্তু করে না। আর এই যে তারা যে জালিটা বাঁধছে, জালিটা এই জালিটা ঠিক মতে পাতলা করে বাঁধছে। জালিটা বাঁধানোর দরকার, জালিটাও ঠিক মতো বাঁধানো। তো রোডটা ইটের সোলিং করা ছিল, তাও করানো। তো বলছে যে আমি তো মাটির উপরে করে দিব। তারপর এই সাইডে মাটি হালার কথা ছিল, এই সাইডে মাটি হালার কথা ছিল, মাটিও হালানি। তাহলে এখান দিয়ে গত এইভাবে করি এতটা কাজটা ইঞ্জিনিয়ার কি কাজ করার না করার জানি না। কইছি সাইডে মাটি হালাই সোলিং করে বেলায় আনো, এই সাইডে ওয়াল দিয়ে বেলায় কইছি ওয়ালে দেন না। বৃষ্টি এলে একবার মাটি দিছে, বেগান গেছে জমিনে। এই অবস্থা চলছে রোড। এটা এই রাস্তা 400 ফুটের রাস্তায় করা হয়েছে। 400 ফুটের রাস্তা অর্ধাধিক করাই 400 মিটার। হ্যাঁ 400 মিটার। 400 মিটারের মধ্যে 200 মিটার করছে কিনা জানি না। তো রাস্তাটা কোনো জলে দেন না, জল না দিলে রাস্তার কোনো টেম্পার থাকতো না, যা করছে। আর কতগুলা পাথরের শিপ যে আনছে মাটি মেশাই না, আস্তা মাটি অর্ধেক পাথর অর্ধেক। তো ইহার পরে এখন এই 3টা টিপ আনছেন নতুন, সিপসগুলো ভালো। আগে সিপসগুলা একদম মাটি, এই মাটি সিপ দিয়ে যদি রাস্তাটা করে, রাস্তাটা আনতে হারিয়ে যাবে। এইখানে অন্তত 60-70 জন কৃষক ধান নিতে পারে না। তো কি তারা কাজটা করে দিবার কথা আছিল। আগে একবার ধরি গেলে 3 দিন বন্ধ রাখছে, এখন 6 দিন বন্ধ, কাজটা করে না। শুনেছি এখান থেকে নাকি রড শুরু হয়েছে। এখান থেকে রড যে গ্রামবাসীর দুর্নামের জন্য সর্পনা দেব যে গ্রামবাসীর বদনামি রটার জন্য রডটা চুরিয়ে করেছে। এখানে তো এক রডও চুরিয়ে না, এক সেমিটও চুরিয়ে না, এক পাথরও চুরিয়ে না। সে নিজে একটা লাল গাড়ি ক্যান্টার দেখছি রড নেয়ার, এর আগে সবর্ণা দেবের গাড়িও যার, তামান্না দেবের গাড়ি যার এর দূর পর্যন্ত। তাহলে রডটা চুরি হইল কই? সেমিট চুরি, রড চুরি। আর এই যে সরকার যে কোটি কোটি টাকা দিতেছে জনসাধারণের স্বার্থে রাস্তা করিবার জন্য, তো জনসাধারণের সরকার টাকা দেয়, কিন্তু ইঞ্জিনিয়াররা এই কাজ করি সরকারের বদনামি কিনার। এইল দোষ যে রাস্তা দিয়ে মানুষের চলতে পারে না। আপনারা এই এলাকাতে কতজন পরিবার আছেন এই রাস্তা দিয়ে চলাফেরা করেন? অন্তত 15 পরিবার। আর ওই যে ধান নেয়, এটা পূর্বরিনের মানুষ নেয়, গুয়াছানার মানুষ নেয়, ওই ইয়ার মানুষ নেয়। 3টা এলাকার মানুষের ধান লই যায়, ছাইলাছড়ির মানুষও নেয়। আপনি কি একটা সময় তো এই পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন? আমি এই পশ্চিম হরিণা পঞ্চায়েতের 9-তে প্রধান ছিলাম, কিন্তু আমার সময় এইসব দুর্নীতি বা কালচার কোনোদিন দেখি না। সরকারও ইয়াতে যেমন এই মেইন রোডটা কাজ করাবার সময় ইয়ার টিভি সেন্টার দিয়ে কাজটা সুন্দর মতো করে দিছে। আগে মেটলিংয়ের কাজ আছিল, কিন্তু আমি প্রধান থাকি তখন করাইছি, তখন তো এই জালি তুই নখন সরকার টাকা দেয় আর ওই ছোট নেতা খেতায় টাকাটা খাইতেছে। মানে আর অনেকে পাবলিক ডরের সাংবাদিকের কাছে কথা কইতে আই না যে তারা কিছু হয় কিনা। গ্রামের রাস্তা হইতে আছে, এরপরে কিছুদিন হয়েছে রড টড বানছে, এরপরে থেকে 3 বান্ডেল রড 2জন ট্রাইবেল আয়া নিয়ে গেছে লাল একটা গাড়িত করে। কিছুক্ষণ আগে ইঞ্জিনিয়ার আইছিল, এরপরে ইঞ্জিনিয়ার যাইবার পরে এই রডটি নিয়ে গেছে। ইঞ্জিনিয়ারকে সামনে আছিল, এটা তো কিনেছি আমরা কথা হইতাম না, ইঞ্জিনিয়ার সামনে আছিল। ইঞ্জিনিয়ারে এরপরে কয় রড চুরি হয়েছে গ্রাম থেকে। অতএব রাস্তা কোনো কমপ্লিট হয়েছে না। ধান আইসে, ধান আনতে আসে, খাইতে আসে না। কোনো অসুবিধা হইলে বা হইলে এই গাড়ি আইতো নাই, ফায়ার সার্ভিস আইতো না, কোনো গাড়ি আইতো না, কোনো সুবিধাই নাই। তো আপনারা এখন কি চান?
আমরা রাস্তা কমপ্লিট চাই হুম আমরা রাস্তা কমপ্লিট চাই রাস্তা কি ঠিক মতন হইতাছে নি কাজ অর্ধেক করে তো ফেলা রাখছে তারা সবকিছু ফেলাই গেছে অর্ধেক করে আজকে 5-6 দিন বন্ধ আর এটির মধ্যে তো যেটি করছে এটির ভিতরে তো জলও খাওয়াইছে জলও দিছে না কিছুই দিছে না এমনি ফেটে যাবে ঠিক মতো রাস্তা না করলে এটা আবার এই রাস্তা লাগা যুদ্ধ করণ লাগবো এটা ইয়ে নিয়ে তদারকি করণ লাগবো তো এটা করে কি লাভ হইব রাস্তা যদি ঠিক মতন না করে এদিনকে কাকিমা তারা বাড়িতে রাখছে একদিন লেগেছে 20 বস্তা আর একদিন লেগেছে 3 বস্তা 23 বস্তা সিমেন্ট নিয়ে গেছে কে লয়ে গেছে হ্যাঁ ম্যানেজার আছিল ম্যানেজার জিজ্ঞাসা আর কোন জায়গা বলে কাজ হইতে আছে কথা কইয়া তারা এডি কইয়া সিমেন্ট লইয়া যায় এডি লইয়া যাইতে আছে মেশিনটাও তো লইয়া যাইতে লাগছে এটাও বাধা দেওয়া এটা লইয়া যাইতে হচ্ছে না ইঞ্জিনিয়ার কি আইছিল জানাইছেন না ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার হিয়ার পরে আছে না এরপর আর আইছে না তো এটা কোন ব্লক থেকে করাইতেছে সাতটান ব্লক আর ইঞ্জিনিয়ার নাম কি তামান্না চৌধুরী দেব চৌধুরী না দেব দেব তামান্না দেব রডটা বাঁধছে 8 মাস আগে পুকুরের জলের ভিতরে আছিল 3 মাস রডটার প্রায় 10 ইঞ্চি করে বাঁধছে রডটা আরও ঘন করে বাঁধার কথা ছিল বাঁধে নাই এইভাবে চুরি ইঞ্জিনিয়ার তবন্না দিয়ে করে ইঞ্জিনিয়ার তো কইলে আইয়ে না একদিন রাত্রে আইছিল রাত্রে আইয়ে ওই নতুন ইঞ্জিনিয়ার তো আইয়ে কথাবার্তা কই যার গই রাত্রে আইসি আর দিনে আইলে যে এখানে কাজ করতে হলে কইছি ম্যানেজাররা ইঞ্জিনিয়াররা আনো কেন রাস্তাটা চলিং নাই কথাটা আমরা জানতেই কয় না চলিং নাই তো এটার কাজ করতে তো সোলিংয়ের অর্ডার আছে সমান করিয়ে সোলিং করা কিন্তু করতো না 6 ইঞ্চি 6 ইঞ্চিতে 1 ইঞ্চি নেই তারপর রড তো জালি যেভাবে বাঁধছে ঘন বাঁধবার আসলে ঘন বাঁধে না পাতলা বাঁধছে তারপর সে 6 ইঞ্চি জায়গা 5 ইঞ্চি করি পাথর কত গাড়ি চুরিয়র বাঁচালার তাহলে 6 ইঞ্চি কাজটা না করি 5 ইঞ্চি করাই 6 ইঞ্চির টাকা সরকার থেকে খাইতেছে ব্লগের ভিডিও দিতেছে যে এটা সঠিক তদন্ত করি 6 ইঞ্চি হওয়ার কিনা তার জন্য আমাদের প্রশাসন যে এসডিএমের কাছেও এটা অনুরোধ যে জিনিসটা দেখক যে যে 6 ইঞ্চি হওয়ার কিনা রাস্তায় তো জল দেয় কিনা সেমিটের জল করলে ডেলি জল দিতে হয় তাও দেন না বহু কিনা দিয়ে ফাট ধরে গেছি জল না দিলে তো ফাট ধরে যাবে আর এতগুলা চাষা ধান নিতে পারে না শেষ হইলে বইবে কত টাকা ধরা ম্যানেজার আর তফনা দে তারাই করছে তারা গাড়ি করে যে লই যা এখানে লোকে দেখছে একটা লাল ক্যান্টার গাড়ি করে লই যা এর আগে তফনাদের গাড়ি আছে তো আবার এখানে পাবলিকের দোষারোপ পাবলিকে যদি আর বাড়িতে রড চুরি করলে পুলিশের তার গড় পুকুর সাইকেলে রাখাতো খবর না দে সেই কাজ না করে শুধু এই পরিবারে রাখি এই পরিবারের চোর বানাইতে চাইছে নিজের চোর যে কথা করতে চায় না যে সরকারের কিনারে আমার যে আবেদন যে তার সুষ্ঠু বিচার এটা যেমন হয় তদন্তটা ঠিক মতো হয় যে কারা চুরি করছে চোরের প্রমাণটা গাড়িতে রড নিচে যায় এটা পরিষ্কার ক্লিয়ার কে লয়ে গেছে এটা নিচে একটা লাল ক্যান্টার তখন না দেওয়া আগে দিজার লাল ক্যান্টার এটা যা ইঞ্জিনিয়ার আগে আসিল মানে তাই না আগে দিয়ে গেছে একটু পরে লাল ক্যান্টার একটা করে রডটি নিয়ে গেছে কটার সময় ঘটনা কয়টার সময় স্যার এটা তো আনুমানিক 12টা 12:30 ওই টাইমটা দুপুরবেলা আর এখন টোটালি আপনাদের কাছে বদনাম দিতে আছে এটা এমনই করতেছে আমরা দরকার না তো সিমেন্ট নিয়ে গেছে কথাটা আমরা ঘরে লুকাই রাখছেন আমি যে যান ঘরে গিয়ে সার্চ করেন আমরা ঘরে যদি থেকে রাখি ঘর সার্চ করেন আমরা করে আমরা কাছে আমরা ব্যস্ত থাকি আমরা কোন বাড়ি ঘরে থাকি না আপনারা বুঝছেন না যদি হয় তাহলে থানাতে অভিযোগ জানানোর জন্য আমি থানাতে অভিযোগ জানানোর লাগে যাচ্ছি ওই দিন যখন আইসে ম্যানেজার আইসে ইঞ্জিনিয়ার আইসে আমি কইছি যে আপনারা থানাতে অভিযোগ করেন তো থানাতে অভিযোগ করলে আপনারা কথা আমি হ্যাঁ কথা বলতে পারবেন সমস্যা নাই আমরা কথা বলবো
না তারা তো তার থানাতে অভিযোগ করতে রাজি না থাকে। যদি রাজি হতো কারা কারা ইঞ্জিনিয়ার আর ম্যানেজার তখন থানাতে কমপ্লেন করতো, থানা লগে লগে আই বাড়িকে চেক করতো যে অন্য মানুষে করতো যে রডটা ইয়াতে ইঞ্জিনিয়ারের গাড়ি আগে আর লাল ক্যান্টারের গাড়ি রড লইজার দিনে দেখছি তো কথাটা পরিষ্কার হয়ে যেত সুর কারা সুর তো সে নিজে সুর আর কাজ তো বন্ধ রাখি, কাজ তো এখন মানুষের ধান পান লইতে কইলাম না। তো আমরা দুনিয়া এই দিনে আমরা সব এইখানে রাখি, আমরা ঘাস এখানে রাখি, আমরা রাখতে পারতেছি না, সব উঠানোর মতো আমরা টালাই রাখছি। এই যে জল ঢুকে দুনিয়া সিমেন্টই নষ্ট হয়ে যাচ্ছে, ফোন করে করে আমি কইছি সমস্ত সিমেন্টের নিচে দিয়ে নষ্ট হয়ে যেতেছে। এতবার ফোন করে কোনার পরও সিমেন্টের দিকে সরানো হয়েছে না, এটা সবটি নষ্ট হইতেছে না। কিছু রড এখানে নষ্ট হইতেছিল, তাও 6 মাস পরে আইয়া তারপর আমি ফোন করার পরে এখান থেকে সরাইছি। কিছু যে এবার রেখে গেছিল পুকুরের মধ্যে পড়ে রয়েছে, তাও আমি ফোন করে ম্যানেজারের ফোন করে কইছি, এরপরে তারপরে পুকুর থেকে উঠা নিয়েছে। এটি আপনার নাম? রুনাধর মজুমদার। আপনার হাজবেন্ডের নাম? পীযুষ কান্তি মজুমদার। আপনার শ্বশুরের নাম? দিলীপ মজুমদার। এটা কোন জায়গা? এটা পশ্চিম হরিণা বাবুগ্রাম। এটা কোন রোড, কোন রোডে কাজ চলতেছে? এটা হরিণা রোড হচ্ছে বর্তমানে মানে বাবুগ্রামের রাস্তা। বাবুগ্রামের রাস্তা, হ্যাঁ। এই রাস্তাটা 6 ইঞ্চি করা ছিল, কিন্তু 6 ইঞ্চি পুরা নাই, আছে 5 ইঞ্চি 1 ইঞ্চি করে বাঁচাল। আর একেতে সিজ বাসার, একেতে সেমিজ বাসার। এখানে শুনছি এক ব্লগে 35 ব্যাগ, আমি সঠিক জানি না। তো অন 15 ব্যাগ দিয়ে কাজ করার, 15-16 ব্যাগ দিয়ে কাজ করার এই জায়গাগুলো। আর এইখানে যে জল দিবার ছিল আজ অব্দি জল দেয় না, একদিনও জল দেয় না। তো রাস্তাটা আর টেম্পার হবো কত। এই যে মানুষের ধান নেয়ার ঝাড়গুলা গাড়িতে যায়, মানুষের অসুবিধা কষ্ট হইল এ দূর, এটা গাড়িতে যায়, গাড়িতে এখন যাইতে পারে না, গাড়ি ঢুকতে পারে না। এতটা করছি 20 দিন পর। কই আর কাজের যে পাথর ফেলাই আমরা বাড়ির ভিতরে ঢুকতে পারি না, যা অসুবিধা। 1 সপ্তাহের উপরে তারা কাজ বন্ধ করছে। আগে একবার কাজ ধরি 7 দিন কাম বন্ধ রাখি। আমরা এসে কথা চাই সিমেন্ট কম আছে, আমি দেব সিমেন্ট কম আছে, তাইলে আপনারা রাস্তায় বই এখানে ফাড়া দেন। হ্যাঁ, আমারে কম করে তাহলে এই ভিডির অবস্থা কি তাতে গেছে কিভাবে? ও দেখছেন নি, ওই হিন্দি ওই ভাঙে গেছে গা, ওই সামনে ওই দিক দিয়ে, ওই সাইডে দিক পুরা। এইখানে রাখছি, রডও রাখছি, সেমিটও রাখছি। আজকে আমরা এখানে শান্তিরবাজার থানাতে আমাদের ডিস্ট্রিক্ট যে রায়ট কন্ট্রোল যে স্কোয়াড আছে তাদের নেতৃত্বে
আজকের দিনে সচরাচর যেটা আমাদের খুবই দরকার, কয়েকদিন পর পর আমাদের এজিটেশন হয়, আন্দোলন হয় সরকার অফিসের সামনে, রাস্তাঘাটে, রাজপথে। সেই পরিস্থিতিকে কিভাবে আমরা মোকাবেলা করতাম পারি ইন ফিউচারে, যার জন্য আজকে প্র্যাকটিস করা হয়েছে। এবং এই প্র্যাকটিস আমরা সচরাচর করে থাকি এবং এরপরে আমাদের যে বাইকরা থানা আছে ওইখানেও প্র্যাকটিস হয়। আজকে শান্তিবাজার থানাতে হচ্ছে? আজকে শান্তিবাজার থানাতে হচ্ছে। जिसके ऊपर धमकी दिया जाएगा वही फायर करेगा, वो रिकॉर्डिंग का नीचे होगा। सुनो सुनो सुनो, आपका मजमा घोषित किया गया है, आप लोगों को चेतावनी देती है, जल्द से जल्द सुरक्षित हो जाए, वरना आप पे कानूनी कार्रवाई की जाएगी, गोली की कार्रवाई की जाएगी। फायरिंग इन द डायनेमिक बोर्ड, फायरिंग इन दौड़ के चल। दो एलिमेंट टूटा, दो सेल टूटा, बाकी सब ठीक। गैस एलिमेंट रिपोर्ट। गैस एलिमेंट का 2 सेल ने फायर किया, बाकी ठीक सर। राइफल एलिमेंट रिपोर्ट। राइफल एलिमेंट का 5 राउंड फायर हुआ, इसमें 2 आदमी जख्मी हुआ और 2 राउंड हुक्का गुम और बाकी सब कुछ ठीक ठाक है। फास्ट लाठी घायल हुआ, उनको एम्बुलेंस में भेज दिया गया और 2 राउंड फायर हुआ, 2 खाली खोखा मीच है, 2 पार्ट्स मिला, 2 मोबाइल मिला। अभी अगला कार्रवाई के लिए हुक्म प्रदान करें श्रीमान। ठीक है, उसको अभी फील्ड में तैनात रखो, निगरानी रखो। ठीक है, अगर कुछ होने से रिपोर्ट करो। ठीक है, जय श्री राम। भाई कैमरा में पीछे हाथ का हाथ पूरी करो हमारी मांग पूरी करो पूरी करो हमारी मांग पूरी करो अन्नपूर्ण असेंबली और भी बात होने जा रहा है, अभी फायर का अनुमति दीजिए। कमर के नीचे फायर करना वही है सर, कमर का नीचे फायर होगा। दिल मारो, अरे मैं देखो ना। जिसका बटन का हाथिया बटन आप बस 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 थोड़े विश्वास हैंडल बड़े छापा नाइस श्रीमान
ফায়ারিং এ নেবেন ফায়ারিং এ নেবেন জানি ভাই মত ফায়ারিং এ ঘটনা হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিসে কলাইছে যে বজর বাজারটা পার হয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, দেখি দুইটা বাইকের সংঘর্ষ, বাইকের সংঘর্ষ। আমরা যেন দুইজনকে সিরিয়াস কন্ডিশন পাইছি। আমরা মানে এরা এই দুজন রেস্কিউ করে আমরা বিশালগড় মহকুমা হসপিটাল নিয়েছি। নাম জানা গেছে? নাম একটার নাম পাইছি বাপন দেবনাথ, 24 বছর। এও মানে এটা ঠিক না, মানে আননং। আরে এক্সাম তো মানে এটা সিরিয়াস তো। তারিখে গাছগুলো কাটছে। আমি ওই সময়ে আমি আসলাম, বাড়িতে আসলাম না আর কি। তো আমি এখানে বিগত 40 বছর ধরে আমি এখানে এই জায়গাটা মানে দখলসত্ত্ব হিসেবে আমার আছে আর কি। আমি এটা খাস ভূমি, এটার আমি এখানে খাস ভূমিতে আমি অ্যালটমেন্ট পাওয়ার লাগে আমি কয়েকবার আমি পেয়ার করছি, আমি অ্যালটমেন্ট পাইছি না। আমি অনেক চেষ্টা করছি যে অ্যালটমেন্ট পাওয়ার লাগে, কিন্তু দেখা গেছে কিন্তু আমার পাশের যে জায়গাগুলো, ওই জায়গাগুলো নিয়ে কিন্তু তার একটা বিবাদ ছিল। ওই বিবাদের কারণে দেখা যাচ্ছে যে বিবাদের কারণে কিন্তু তারা জমিন কাটতে গিয়া দেখা যাচ্ছে আমার জমিনের গাছগুলো কাটতে তারা ইয়ে করে নষ্ট করে লেছে। কতটা গাছ কাটছে? প্রায় 200 উপরে গাছ কাটছে। আপনি এখন কি চান? আমি তো চাই যে আমি তো গরিব মানুষ, বুঝছেন না। আমার অ্যাকচুয়ালি তো আমার এই গাছের উপরেই কিন্তু আমার সংসারটাকে নিয়ে কিন্তু এখান থেকে এই গাছের থেকেই আমি কিন্তু গাছের কাজ করে এসে কিন্তু আমার সংসারটার প্রতিপালন করতেছি। যে আজকে এই গাছটি নাই মানে কিন্তু আমার সংসার অচল একদম। যে আপনি কে কাটছে গাছগুলো? কাটছে অ্যাকচুয়ালি তো ওই যে পাশের যে জমিনটার যে মামলা আসলো, ওনার যে কাগজ আছে, বিক্রম ঋষি দাস, নরেন্দ্র ঋষি দাসের ছেলে বিক্রম ঋষি দাস ওই তাই আর ছেলে আর বাবা মিল্লা, দুজনে মিল্লা তারা কাটছে। আপনার গাছ কাটবো এটা কোনো ইনফরমেশন দিছে আগে? না, আমি এমন কোনো ইনফর্ম কিছু পাইছি না আমি যে আমার গাছ কাটবো কি আসল বিষয়। আপনার নাম? আমার নাম বিকাশ পাল। জায়গাটার নাম হইল এটা আপনার আমরা ধলাবিলের ইয়েতেই, এটা রামচন্দ্রঘাটের এরিয়া পড়ছে আর কি। ধন্যবাদ। দেখো জায়গারা সব চেয়ারা, দেখো এই দেখো চেয়ারা, এরা জায়গা ওখানে রাস্তা দিয়া এখানে আমার এরা রাত্রে হইলে গাছ কাটে ওখানে জায়গা।
আয়ো আয়ো সব আয়ো আসান রে সব গাছ কাটতে লাইছে আয়ো আয়ো সব আয়ো দাঁড়াও দাঁড়াও সবটির মুখ তুলো হের মুখ তুলো দাঁড়াও দাঁড়াও এ বাজে কড়া এ দাঁড়াও এ বাগে কেলিকা রে দাঁড়াও আমি লুকাইতে না ওই একদম করো এর নাম কিতা হ্যাঁ নাম কিতা আমার নাম হ্যাঁ নাম জান লাগে না মুখে টেলাম মুখ ঢাই না রে মুখ ঢাই কে রাখে রে মুখ ঢাই না আমরা কিন্তু কাটবার লেগে বাধা দিছি না স্যার আমরা কিন্তু কাউরে কিন্তু কাটবার লেগে বাধা দিছি না কেউ না করতেছে না কিন্তু আমরা ভিডিওতে উঠতেছে কিন্তু কথা কই না প্রথমে তাই না করছো না তোমরা শুনিয়ালো তারা কিটা কইছে আমরা কিন্তু ভিডিওতে কিন্তু উঠতেছে কিন্তু প্রুফ থাকবো কেউ মিথ্যা কথা বলতে না আমরা কিন্তু কাউরে না করছি না কাটবার লেগে একদম না এটা কোর্টের ব্যাপার কোর্টের উপরে কেউ নাই কিন্তু আমরা কিন্তু কাউরে না করছি না ঠিক আছে তোমরা কাটো কোনো অসুবিধা নাই আমরা শুধু জাস্ট আইডেন্টিফাই করার লাগি আমরা ছবি রাখতাম আর কিছু না স্যার সামনে আছে স্যার আমরা বুঝাই কইছে আমার সোশ্যালিস্ট দাগে কি জানি আমার পড়ছে না এটা দেখালে এইটাই আমি শুধু জানাবার লাগে আইছি
রয়েছে তো এটি আরো কোনো অসুবিধা নেই স্যার, আমরা তো বলছি, আমরা আগে বলছি তোমার সঙ্গে সব বাকি তো জায়গাটা তো অভিযোগ চলেছে। লগে হেটাও করছে একটা থেকে স্টার্ট করছে। তো বুঝলি বিষয়টা আমপুরা না আমার জায়গা কাগজপত্র আমার আছে, জায়গা সত্ত্বেও কিন্তু আমার তারা জায়গা দেয় না, দখল দেয় না। এটা নিয়ে অনেক মিটিং হয়েছে, মেম্বার টেম্বার লিয়ে মিটিং হয়েছে, পঞ্চায়েত কোনো কাজ করে না তারা। কে দখল করে? এই তাজু মেম্বার, ফরিদ মিয়া, আয়ুব আলী, আনসর আলী, তারা দখল করে রাখছে। এখন আপনি কি চান? আমি চাই সুন্দরভাবে এটা যেন মীমাংসা হয়, যেমন যাতে আমি জায়গাটা পাই। আপনার জায়গা আপনি মানে যাতে চান কাগজ সত্ত্বেও আমি যেন পাই। কি নাম আপনি? আমার নাম মোহাম্মদ উলুমিয়া। হ্যাঁ, উলুমিয়া। এই জায়গাটার নাম? এটা রতননগর। कहाँ से हैं आप? कोई है आपका घर वाला कोई है? हाँ, शराब पिया था क्या? हाँ, नशा किया था? বিচার বিলতে কেন হয়েছে, একটা বলাই ছিল যে বাচ্চা লইয়াকে বেড়ে গেছে গা, তারপরে জনসাধারণ ফিরে ওটা দিচ্ছে আর কি। মানে বাচ্চা চোর সন্দেহে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা চোর সন্দেহে। তো কি আপনার প্রাথমিক তদন্ত কী দেওয়া বলতেছে? অন্তত মোটামুটি এত বেশি কোনো এফেক্ট হয়েছে না, মোটামুটি মাথার মধ্যে একটু ব্যথা হয়েছে, এক্সরে হয়েছে, মানে রিপোর্ট যায় বোঝা যাবে। আদৌ কি বাচ্চা চোর না? ওপরে তো কী করবো, আমরা তো কি আর যেটা কলাই সেটা থেকে গেলাম আর কি, মানে পরে তদন্তের পরে বোঝা যাবে কী হয়ে। হিসাবে কোন জায়গা থেকে? এটা হিসাবে বাট্টা চুমেন্টের একটু আগে। নামটা পাওয়া গেছে না? নাম তো বিনোদ নাকি বললো এখন, কিন্তু পুরো নাম জানি না কোনো, বলে যাবে। ত্রিপুরা মনে হইতেছে না? না না, হ্যাঁ বাইরের লোক ছিল। কি? মানানি দিছে। হ্যাঁ?
हाँ नाम क्या है? नाम बोलो, सुनिए, नाम बताइए अपना। না ভাইটাল চিঠি দিয়ে আছে, তুই বলে যে বাগান দিয়েছে ঘটনাটা হচ্ছে কৈলাসর রোডে মনতলা এলাকা একটা অ্যাক্সিডেন্ট হয় আমার গাড়ি একটা বাইক TR05C7443 এই নম্বরে বাইকটি সেলফ অ্যাক্সিডেন্ট করছে। এতে দুইজন লোক পাইছি, তারা একজন নাম শ্যাম তাঁতি 19 বছর আর একজন নাম সুশান্ত তাঁতি 19 বছর। তাদের বাড়ি পিরোজপাড়া হাফলং। তাদের জন্মনগর হসপিটাল অক্ষণ দিয়ে দিচ্ছি আমরা। আমাদের স্বাভাবিক অবস্থায় কেমন আছে? এটা রক্তাক্ত অবস্থায় আছে, মাথা ব্যথা। ওরা কি বেশি ইনজিউর্ড হয়েছে? ইনজিউর্ড হয়েছে মাথা। আচ্ছা ঠিক আছে। আর নাম কি তার? ওরকম দিলাম নিজে নিজে বললে তা কি চলাই আমি খবর পেয়ে গেছি। বর্তমানে আমাদের জাতীয় মধ্যে অন্যতম হচ্ছে 29 মিনিট সময় স্লোগান দেন আগে, স্লোগান দেন না।
আপনাদের সামনে গিয়ে এগিয়ে থাকছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আপনারা সবাই অবগত আছেন যে গত 21শে নভেম্বর থেকে দেশে যা নিয়ে দেশের শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, বেকার, যুব সমাজ সকলেই উদ্বিগ্ন ছিল, প্রতিবাদ মুখর ছিল যে আমাদের দেশের স্বাধীনতার পর থেকে প্রচলিত শ্রমজীবী মানুষের স্বার্থে যে 29টা শ্রম আইন এগুলিকে মোদিজি পরিবর্তন করে প্রধানত কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তি যে গাঁটছড়া এই তাদের স্বার্থে শ্রম কোড 4টি শ্রম কোড করার যে উদ্যোগ তার বিরোধিতা করে আসছে। সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে একে পাশ করিয়ে নেওয়ার পর গত 21 তারিখ তা লাগু করেছে। এটা দেশের শ্রমজীবী 90% মানুষকেই এই আইনের আওতার বাইরে রেখে দিয়েছে। আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই, এতে যারা ক্ষতিগ্রস্ত হবে শুধু শ্রমজীবী মানুষ না, কৃষিজীবী মানুষ, বেকারদের ভবিষ্যৎ একেবারে ভয়ঙ্কর অনিশ্চয়তা সৃষ্টি হবে। প্রবীণদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। উপরন্তু আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে আছেন, আপনাদের জন্য এই আইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 1955 ইংরেজি এবং 58 ইংরেজিতে সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতায় যে আইন লাগু করা হয়েছিল সেই আইনকে পরিবর্তন করে এটা সম্পূর্ণভাবে সরকার, কর্পোরেট জগৎ এবং বড় বড় মিডিয়া হাউসের মালিকদের হাতে আর হচ্ছে বিজ্ঞাপনদাতাদের হাতে তুলে দিয়েছে। এতে সাংবাদিকদের যে ন্যূনতম নিরাপত্তা এটাও বিঘ্নিত হবে। এটা প্রত্যাহারের দাবি সহ রাজ্যের শ্রমজীবী, কৃষিজীবী মানুষের স্বার্থে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে 9 দফা দাবিতে আমাদের এই আজকে রাজ্য ভিত্তিক 8টা জেলা সদরে আমরা ডিএম অফিসের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে 9 দফা দাবিতে স্মারকলিপি পেশ করার উদ্দেশ্যে আমরা আজকে এখান থেকে মিছিল আমরা সংগঠিত করছি। এখান থেকে আমরা ডিএম অফিসে যাব, সেখানে আমাদের এক প্রতিনিধি দল সেই দাবি সনদ তুলে দেবে। দেওয়ার পর আমরা বিশদে এই যে সামগ্রিক বিষয়টার উপর আমরা সেখানে একটা সংক্ষিপ্ত সভা করার চেষ্টা করব। এটাই হচ্ছে আজকের কর্মসূচির মূল। আমাদের মেইন
মেইন টার্গেট কি? মানুষকে আত্মনির্ভর বানাও। এই আত্মনির্ভর করতে হলে আমরা 4টা জিনিসের উপর গুরুত্ব দিচ্ছি। নাম্বার 1 এগ্রিকালচার, নাম্বার 2 ট্যুরিজম, নাম্বার 3 এনার্জি, নাম্বার 4 ফরেস্ট। এই 4টা জিনিসকে সামনে রেখে আমরা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে চাই, ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই। এবং আপনারা জানেন ত্রিপুরার সামগ্রিক উন্নয়নে কৃষির ভূমিকা, কৃষকদের ভূমিকা 100%-এর মধ্যে 46%, আর ট্যুরিজমের ভূমিকা 41%, ইন্ডাস্ট্রি 13%। তাহলে মেইন এগ্রিকালচার অ্যান্ড ট্যুরিজমকে আমরা গুরুত্ব দিতে হবে। সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রিকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আজকে এখানে ট্যুরিজমের যে প্রমো ফেস্ট, উদ্দেশ্য কি? আমরা একটা উৎসব করে প্রমোট করছি ট্যুরিজমকে, সারা ভারতের এবং সারা বিশ্বের নজরে নেওয়া যে আমরা ত্রিপুরাতে কি কি ট্যুরিস্ট রয়েছে, কি কি ট্যুরিজম রয়েছে। আজকে থেকে 7 বছর আগে আপনারা যদি গন্ডা তুইসা যাই, নারকেল কুঞ্জ গিয়ে দেখুন তো, আগে যখন আমি যেতাম জলের মধ্যে নৌকা দিয়ে যেতাম, এক্সট্রিমিস্টে বসবাস করত নারকেল কুঞ্জে। আজকে যান, অল স্টার ফ্যাসিলিটিজ ইজ দেয়ার। এটা কার কৃতিত্ব? ট্যুরিজম মিনিস্টারের কৃতিত্ব, ওই ট্যুরিজম ডিপার্টমেন্টের কৃতিত্ব, আর ওইখানকার মানুষের। আজকে আমাদের এই যে আমরা হিল স্টেশন বলছি, আমি সিমলা গেছি, দার্জিলিং গেছি, শিলং গেছি, সিকিম গেছি, গ্যাংটক, আরো যত হিল স্টেশন আছে। আমাদের এই জম্পু হিল স্টেশন কোনো মতেই কম নয়, বরঞ্চ নাম্বার 1 বলতে হবে। কারণ ক্লিনেস্ট, টুরিস্টরা চায় আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চাই, তার ব্যবস্থা থাকতে হবে। আজকে সেরকম ভাবে ইডেন, আজকে একটু আগে আমরা ইডেন টুরিস্ট লজ ওপেন করে এসেছি। এবং এই যে প্রোমো ফেস্ট আগে কোনোদিন করেনি, গত বছর থেকে শুরু হয়েছে। গত বছর 24-এ আন্ডার দি লিডারশিপ অফ আমাদের প্রেজেন্ট ট্যুরিজম মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রী আছে, মিলে প্রোমো ফেস্ট শুরু করেছে। এবার 2nd ইয়ার। তো আমাদের উদ্দেশ্য পর্যটন শিল্প, শুধুমাত্র পর্যটনকে এটা আজকে শুধুমাত্র পর্যটনের জন্য এটাকে শিল্প হিসেবে ট্রিট করছে। এটা একটা শিল্প, সেজন্য শিল্পকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা। এটাই প্রমো ফেস্ট, জাতি জনজাতির মধ্যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করা। এবং তাবুকনি বেচেবু তিনিনি পান্দানি ওয়াসক নাইথতক লুয়াचिबानि बागै ताबुक पान्दानो लामसकै वेलकाम स्पीच एबा लामसक मुंकक नारगानो त्रिपुरा टूरिज्म डिपार्टमेंटनि तांफां अक्रा एबा सेक्रेटारि बरमग्रां मुचां UK Chakma IAS sir. Please sir. May I now have the honor to welcome and for the welcome speech by Sri UK Chakma IAS Secretary Tourism Department, Government of Tripura. সবাইকে নমস্কার। যতন খুলুঙ্কা চিবাই বেকুনরে জুজু। আজকে ত্রিপুরা ট্যুরিজমের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই ভাঙমুন প্লেগ্রাউন্ডে আমরা ইউনিটি প্রোমো ফেস্টের আয়োজন করছি। এই
ভাঙ্গুন মাঠে আয়োজিত 2 দিনের যে প্রোমো ফেস্ট, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, উনি আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন। আমি ওনাকে দপ্তরের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। I welcome you, sir, from my core of my heart on behalf of the tourism department. You have attended with us despite your busy schedule. Our efforts will go to vain. We won't be able to achieve the desired result. And keeping that in view, under the able stewardship of our Honorable Prime Minister Narendra Modi ji and visionary leadership of our Honorable Chief Minister Professor Dr. Manik Shah, we have been progressing towards the development in terms of infrastructure, in terms of culture, in terms of food, everything. Tourism has come across in the coming times, and we are progressing gradually, and we have to go a long way in the coming times. Our Secretary Mr. Chakma was citing about homestay facilities. What was the homestay? The number of homestay in the state was nothing. In 2014, during the starting of Promo Fest Festival, 9 homestay license was given at Narikal Kunj by the Honorable Chief Minister. And now, after a span of 1 year, the number of homestay has increased to 150 in the Narikal Kunj vicinity only. In the entire state, if we calculate, the number of homestay has gone to 250 plus, and we are very happy that last year, one retired Air Force official in front of that Bhangmun, our Eden Tourist Lodge, one retired Air Force official has started his homestay, and he has dedicated the homestay facilities under the fighter jets like Rafale, Tejas, Jaguar, etc., etc., after getting retired from his service. So it speaks in volume. The homestay facilities, each and every time, people coming in large number, they're getting the homestay facility in cheaper rate. They're getting fooding facility in cheaper rate everywhere to different nooks and corners of our state. And we have to take it forward in the coming times, because tourism, in one side, we have to give infrastructure to showcase our state to the rest of the world, and on the other hand, we must give livelihood to the unemployed youths of our state, which is the main intention of our Honorable Prime Minister. And I assure you, ladies and gentlemen, that in coming 12 to 15 months, we'll have a complete different horizon of tourism altogether. When it comes to infrastructure, when it comes to road facility connectivity, when it comes to cultural tourism, spiritual tourism, ecotourism, we all have been working in a holistic manner to take our state forward to the national level and showcase our state to the outside of our country as well. And keeping that in view, we have been working hand to hand, shoulder to shoulder with Government of India, as well as under the guidance of our Honorable Chief Minister, Professor Dr. Manik Shah. Our Senior Minister, Ratanlal Nath, is also here. We get valuable suggestion from him on different occasions. Today, he has come all the way from Agartala, covering a good distance. Shantana Chakma, Philip Priang, who belong to your region only, they have been always keen to inspire us, to motivate us, so that tourism get boost in this part of the state. And we assure you that in the coming times, this hill station will be one of the finest hill station
in the entire northeastern region. And you people will be proud of that one day. These days are not far away, ladies and gentlemen, my dear brothers and sisters. This Udayan Tourist Lodge, it was in a very deplorable condition. We have taken the initiative, tourism department. Now, the galaxy of leadership which are sitting there on the dais, we have inaugurated the renovated structure of Eden Tourist Lodge. By Siri Sitini Sirimung Risha no Tabukni Bechebo Risha by Shajok Jak Klai Balai Naitotok Chung Sasa Jati Tabuk Musing Lai Tongo Chung Jotono Yafa Korop Line, come on! Balai Balai Kena Hambai, Norok Jotono, they five Manjak Pene, Joto Narawai, Rock no. Ladies and gentlemen, shall we all rise up for the national anthem? Shall we all rise up for the national anthem? Sing joto basalayana national anthem ne bagai. Ole. पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा Mutaino Koshol Naithokmani Mokolo Tongregi Tangani Hai Naididu Naithokridu Wan Sugridu Katangridu Manipuri Tunain ma tua moi takaranen tir no batuak tehi Manipuri ane. Ladies and gentlemen, the beautifully crafted woman costume of the Manipuri. Helama stage naya hian ron pei ula alomom hleang. After the felicitation, our dear dignitaries will go to the selfie point and take a few photographs and later on take their valuable seats as an audience later. And also we will go ahead and burst the crackers and the lantern will be lifted up in the air. Tuna hian homestay Chazual Loman Semna nei dona hi Tripura Tourism Department ina thlan chuate anni pakhatna Mrs. Lalen Koli Tanskwell Homestay Beliang Chip Zampui Hills ania panhi na hi Pu Santos Chakma SS Homestay Konpui 1 Zampui Hills pathum na hi Pu Sahing Lovasai Lau MJ Homestay Puldung Sei Zampui nia palina pathum na thau Pu Lalen Sanga Sky Chalet Homestay Wangmun Zampui Hills ani mi ganti zo hian homestay thar registration certificate hlan na nei aningal dona pi muan kungi om nai ani chuan khongain stage lama hian ron phei se pi muan kungi ma hi omrem chang lo ani chuan ai o tutur
poron kal thei ani o ama auma To do the honor for the first prize for excellence in service in homestay, I would call upon Sri Sushanta Chaudhary, Honorable Minister Tripura Tourism, to do the honor. For the second prize, I would call upon Sri Ratanlal Nath, Honorable Minister Power Department, to do the honor. To do the honor for the first prize, call upon Sri Vyak Chungnunga, BSc Chairman, Zampu Hill. Second, to do the honor, I would call upon MDC Sharendranath to do the honor. And for the third, do the honor for the third, and now call upon Sri Ajanta Kumar Chaudhary, Honorable Chairman BAC, Lalchuri RD Block. For the joint third prize, to do the honor, may I call upon Srimati Aparna Nath, Honorable Shavadipati Uttar Tripura Zilla Parishad. Handing out of a new registration certificate to newly. For the joint third prize, may I now call upon Srimati Shantana Chakmaji, Honorable Minister, Industry and Commerce, the Government of Tripura. Shall we give them a round of applause, people, for doing such an excellent services for the people giving service in homestay. And now we go to the next session, wherein we will be handing out of new registration certificate to newly established homestay in Jampu Hill. ওই যে এই বৃষ্টির কারণে এবছর তো পাখি নাই কইতে গেলে কম আর কি, নাহলে এই সময় তো প্রচুর পাখি থাকে, মাইগ্রেটরি বার্ডসগুলো আর কি। এটা করা হয়েছে যে এটা কি ভালো হয়েছে না কি? না এমনিতে তো ঠিকই আছে, কিন্তু ওই এই বৃষ্টিটা মেইনলি যদি এফেক্টেড আর কি, যদি মাইগ্রেটরি বার্ডসগুলোর জন্য এই বৃষ্টিটা মেইনলি এফেক্টেড। শুনলাম এটা নিয়ে নাকি মানবাধিকার কমিশন এগুলো দুইটা মামলা চলছে আর কি। তো মাইগ্রেটরি বার্ডসের প্রোটেকশনের জন্য এটা একটু নজর দিলে ভালো হয়।
আবার দেখলাম একদিন আপনার ওই যে ফরেস্টের ডিএফও শিক্ষা দপ্তর থেকে অনেক অধিকর্তারা এসেছিলেন এখানে দেখার জন্য। তারপরে জানি না পরবর্তী সময় কী হয়। প্রচুর, আমরা তো এই পাশের কোয়ার্টারে থাকি, প্রচুর পানে পাখি আসছে এই সময়টাতে, কিন্তু এইবার কম আর কি। এখানে একজন আছে আপনার সত্যি তো, যেটা সত্যি। নর্থ ইস্টে এই ট্রেনে দিয়ে ভালো একটা থাকে, কিন্তু সুনিতে বারবার করার পরেও এই কাজটা করছে না। সুনিতে গ্লোবাল নিউজ করাইছে। আর নাই তো দেখেন একদম আমি ওই সেন্দনে কাজ করছি অনেকদিন হলো। আমরা বিনম্রভাবে অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে এসে আসন গ্রহণ করবে আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র এবং রাজপুর এলাকার জনপ্রিয় বিধায়ক মাননীয় পরশ রয়েছে। জ্ঞানী আলো আমরা চাই আরো আমাদের বিকশিত হোক। বরণ করা হয়েছে একটা করতালি সকলের মধ্যে বইয়ের মধ্যে আমি অনুরোধ করবো যারা পরস্পর রয়েছে তোমরা সামনে চলে আসো। বরণ করা হবে আমাদের বিশেষ অতিথি শিক্ষা দপ্তরের বাণিজ্য বিশেষ সচিব মাননীয় শ্রী রাজেশ ওনাকে আমরা বরণ করে দেবো একদম পুস্তিকার মাধ্যমে। আমরা যেন অনেক পরিবেশনায় রয়েছে বালিবিদ্যালয় বিদ্যালয়ের ছাত্রীরা। শিক্ষক সম্মাননা সত্যি আমরা দারুণভাবে আনন্দিত বলছি সকল সম্মান আমাদের সকালে प्रोग्राम है इसमें लगातार मनोज रोई जी मेरे पास आके मुझे बोलते थे कि आप इस प्रोग्राम में जरूर आए। तो
এবং আমাদের আজকের আয়োজনের শেষে উত্তর জেলার বিশেষ অসংখ্য ধন্যবাদ দক্ষিণ জেলার বিশেষ सारे सेक्टर्स में काफ़ी अच्छा काम इन्होंने किया। मैंने इनसे पूछा कि भाई आपका इम्पोर्टेंट काम क्या है जिसकी वजह से आपको राष्ट्रीय लेवल पर एक रिकग्निशन मिला है, तो इन्होंने बोला मैंने जीवन के सारे क्षेत्रों में काम किया हुआ है। तो इनको বিশেষ অতিথি হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় সচিব রাহুল হেমেন্দ্র কুমারজি, তিনি খুব সুন্দরভাবে আগে আলোচনা রেখেছেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের অর্থ দপ্তরের ডেপুটি সেক্রেটারি পৃথ্বীরাজ দেবনাথ মহোদয়। আমাদের সঙ্গে এই মঞ্চে আছেন আমাদের এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহোদয়া এবং উপস্থিত আছেন বিধান শিশু উদ্যান মেধান্বেষণ প্রকল্প থেকে আগত গৌতম হালদার এবং অতিথি হালদার মহোদয়া এবং যারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। আমি বলবো যে এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মনোজী রায় এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আজকের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমাদের শিক্ষক শ্যামল কুমার দে মহোদয়কে, উপস্থিত সমস্ত আমন্ত্রিত অতিথি এবং এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার প্রিয় ছাত্রীরা এবং সাংবাদিক বন্ধুদের প্রত্যেককে আমি আগরতলা শহরবাসীর পক্ষ থেকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি প্রথমে বিধান শিশু উদ্যান মেধান্বেষণকে এবং এই রাজ্যের যিনি কনভেনার মনোজ রায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুন্দর ব্যবস্থা করার জন্য। এই ক্ষেত্রে আমি বলবো মেধা অন্বেষণ বলতে আমরা যেটা বুঝি মেধাকে তৈরি করার ক্ষেত্রে যারা কারিগর তাদেরকে সম্মানিত করার একটা বিশেষ দিক। কিন্তু আমরা সবসময় শিক্ষক শিক্ষিকাগণ অক্লান্ত পরিশ্রম করে যারা বর্তমান আগামী প্রজন্মের ভবিষ্যৎ যারা রাষ্ট্রীয় চিন্তায় রাষ্ট্র গঠনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে প্রতিগত বিদ্যার পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য সামনে অবহিত করে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে তারা যে অবদান বা কাজ করে থাকেন তাদেরকে স্বীকৃতি দেওয়া বা মূল্যায়ন করা বা সম্মান প্রদর্শন করা মেধা আমি হলো বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ এটা করেছি। তো আমি বলবো এখানে আমাদের সেক্রেটারি সাহেব অনেকটি বলেছেন, ডিরেক্টর সাহেব বলার চেষ্টা করেছেন। আমাদের রাজ্যে এখন কিন্তু শিক্ষা ব্যবস্থা সারা দেশের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে কিন্তু একটা এক সূত্রে বাধা। সেই কারণে আগে যারা এখানে শিক্ষক ছিলেন বা শিক্ষকতা করেছেন বা আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বা শিক্ষা দানের ক্ষেত্রে কিন্তু আগে যে অবস্থা এখন সেই ক্ষেত্রে নেই। এখন আমল পরিবর্তন হচ্ছে, গুণগত শিক্ষার মান উন্নত হয়েছে। এখন ওই স্টুডেন্টদের আমরা যেভাবে পড়াশোনা করেছি এই বিদ্যালয়ের যে চেহারা ছিল, আমি এই এলাকারই ছেলে বা বাসিন্দা ছিলাম, আমরা এই বিদ্যালয়ের চেহারা দেখেছি, কিন্তু একটা আমল পরিবর্তন হয়েছে। সমগ্র রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমল পরিবর্তন করে, শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে এবং শিক্ষা নীতিরও ব্যবস্থা পরিবর্তন হওয়ার ফলে এখন স্টুডেন্টদের শিক্ষা গ্রহণ হয়ে গেছে অনেকটাই বড় আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তিতে তাদেরকে শিক্ষিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এখন স্টুডেন্টদের আগে আমরা জানতাম যে আমাদের এখন আগরতলা বা ত্রিপুরাতে যারাই একটু ভালো পড়াশোনা করতেন বা উচ্চশিক্ষার জন্য তারা
এই রাজ্যে ইচ্ছে করলে তারা শিক্ষা গ্রহণ করতে পারতেন না, তা বহিরাজ্যে যেতে হতো। অনেক মেধা, অনেক থাকলেও তারা কিন্তু আর্থিক সচ্ছলতার অভাবে বা সুযোগের অভাবে তারা তাদের মেধার বিকাশ বা মেধা সমৃদ্ধ করতে পারতেন, প্রকাশ করতে পারতেন না। কিন্তু এখন রাজ্যে আমাদের স্টুডেন্টদের বড় জায়গা তৈরি হয়েছে। এখন বড় বড় মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিদ্যালয় তৈরি করা হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তির সিস্টেমের মাধ্যমে। কাজে এখন আমাদের দেখা যায় আগরতলা এই রাজ্যেরও প্রায় 450 মেডিকেল স্টুডেন্ট এখন আমাদের রাজ্যে শিক্ষা গ্রহণ করতে পারে। তারা আগে অনেকেরই বাইরে যাওয়া সুযোগ ছিল না, যে কারণে মেধাগুলি এখানে নষ্ট হয়ে যেত, প্রকাশ করা বা রাজ্য গঠন, রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা থাকতো না। তো আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার এই সুযোগগুলি এবং বিদ্যালয় পরিকাঠামো যে উন্নত হয়েছে রাজ্য সরকারের, এখানে সেক্রেটারি সাহেব, ডাইরেক্টর তারা অক্লান্ত পরিশ্রম সরকারে আমরা জানি, এবং আমাদের শিক্ষক শিক্ষিকাগণ এখানেও স্টুডেন্টদের প্রকৃত মানুষ তৈরি করার জন্য বা সুন্দরভাবে তৈরি করার জন্য চেষ্টা করছেন। কিন্তু পরিকাঠামোগুলো আরও যথেষ্ট উন্নয়ন যেহেতু দরকার, আমাদের সরকার সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি আবারও আলোচনা দীর্ঘায়োজনা করে বিশেষ করে আমি এই এলাকা, এই বিদ্যালয়ের যিনি শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার শ্যামল কুমার দে, উনি যথেষ্ট বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি ওনার পারদর্শিতা, পরিশ্রম এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্টুডেন্টকে আরও বেশি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য লাগিয়ে কাজ করার যে মানসিকতা এটা তৈরি করেছেন, এবং ওনাকে আমাদের জাতীয় পুরস্কার, উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে মনোজ বাবুকে, যিনি এখানে কিচেন গার্ডেন তৈরি করেন। শুধু আমি যখন বিদ্যালয়ে আসি, আমি প্রায় প্রতি প্রোগ্রামে এই বিদ্যালয়ে আসি, প্রত্যেকেই আমন্ত্রণ জানাই তাদের। আমি আমারও এলাকার যেহেতু আমি দায়িত্ব নিয়ে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের চেষ্টা করি সবসময়, কিন্তু যখনই আসি বাগানটা দেখলে আমি আজকে বলেছি, মনোজবাবু আপনার বাগানটা সুন্দর, উনি বলেছেন এটা আমার বাগান নয়, এটা মানবিকের তালিকা বিদ্যালয়ের বাগান। তা সত্যি, কিন্তু কেউ না কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয় সবগুলো তৈরি করা যাচ্ছে। তো যাই হোক, আমি আবারও যারা শিক্ষকরা সম্মানিত হয়েছেন তাদেরকে আমি অনেক প্রণাম জানাই। তাদের অনেক অবদানের ফলে অনেক স্টুডেন্ট আমাদের রাজ্যে থেকে বহিরাজ্যে, সারা বিশ্বে সব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। আগামী দিনে টিচাররা স্টুডেন্টকে সুন্দরভাবে তাদের মানসিকভাবে তৈরি করবেন শিক্ষার সঙ্গে সঙ্গে এই আশা রেখে, এবং উদ্যোক্তা, বিধান শিশু উদ্যান, মেধা উন্মেষা যারা আছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা করলাম। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা। स्कूल अथॉरिटी से बात कर रहा था, यहाँ पर जिस तरीके का पीटीआर हमारे यहाँ पे है, इतने सारे टीचर यहाँ पर है, टीचर्स को देख के भी बड़ा अच्छा लगा। आज के प्रोग्राम में 2-4 चीजें मैं बोलना चाहूँगा, 2-4 चीजें बोलना चाहूँगा, बच्चियों से बोलना चाहूँगा। देखिए, बच्चियों के लिए, वुमेन के लिए, गर्ल्स के लिए अपने खुद के चैलेंजेस होते हैं लाइफ में, और अभी आप सभी लोग बहुत छोटी हैं, तो मैं चाहूँगा कि आप सभी लोग ओपन दिमाग से सोचें, क्योंकि हमारे समाज में ना केवल बाल विवाह, अभी रिसेंटली आप सभी लोगों को पता है कि जो ट्राइबल वेलफेयर, ट्राइबल जो कमीशन है, वहाँ से विजिट किया था, तो वहाँ उन्होंने भी एक बहुत बड़ा इश्यू उठाया। हो सकता है कि इस पेट में नहीं हो, लेकिन एक चाइल्ड मैरिज का एक बहुत बड़ा इश्यू हमारे यहाँ पे है। और दूसरा, कई सारी चीजें हमारे समाज में ऐसी होती है जो बच्चियाँ वैसे ही एक्सेप्ट कर लेती है, जो कि पहले समाज से चला आ रहा है। तो आप सभी बच्चियों से, हालांकि बहुत छोटी छोटी बच्चियाँ हैं, हो सकता है मुझे नहीं लगता समझ पाएंगी, नहीं समझ पाएंगी, लेकिन जितने भी पीछे बच्चियाँ हैं, आप इस समाज में और इस इकोनॉमी में अपना स्थान जब तक नहीं लेंगी, तब तक आपको समाज में अपना स्थान, अपनी उचित जो सम्मान है वो मिलना बड़ा मुश्किल है। इसीलिए जो राष्ट्रीय शिक्षा नीति नई आई है, उस राष्ट्रीय शिक्षा नीति में आवाज आई है, वो राष्ट्रीय शिक्षा नीति में भी बोला गया है कि हमको पढ़ाई करनी है, ठीक है, लेकिन पढ़ाई के अलावा भी ऐसी बहुत सारी चीजें हैं जो हमें डेवलप करनी है। वो ना सिर्फ आप पढ़ें, बल्कि पढ़ने के अलावा, ना सिर्फ आप पढ़ें बल्कि पढ़ने के अलावा भी अपने जो दूसरे जो कैरेक्टर्स में जो आपके वर्च्यूज होते हैं उसको डेवलप करने का ट्राई करें। आप सभी बच्चों से मैं बोलना चाहूँगा
छोटी छोटी चीज़ें बोल रहा हूँ मैं, ज़्यादा बड़ी चीज़ें नहीं बोल रहा हूँ, शायद आपको समझ में आए। एक तो कि आप पढ़ रही हैं, पढ़ना इम्पोर्टेंट है, लेकिन पढ़ने के अलावा मैंने देखा है बच्चे ग्राउंड में जाते हैं, लेकिन बच्चियों को ग्राउंड मैंने कम देखा है। ये आप सब लोग, अगर आपकी फैमिली वाले मना करें, कोई भी मना करें, आपको उसका डिटरेंस करना है, राइट? अपना हक लेना है। आपको भी बच्चे की तरह जो राइट्स हैं वो आपको लेना है। मैं टीचर्स को बोलना चाहूँगा कि नई शिक्षा नीति आने के बाद में बहुत सारी ऐसी जो टीचिंग स्किल्स हैं उसमें काफ़ी कुछ चेंजेस हुआ है, और आप देखेंगे कि सीबीएसई की आने वाले कुछ टाइम में ये लोग ओपन बुक से जो एग्ज़ाम है उसको करने वाले हैं। तो बहुत सारे ऐसे चेंजेस हमारे यहाँ पे आएंगे पढ़ाने की स्किल्स को लेके, वो काफ़ी ज़्यादा चेंजेस है। और जो रूटीन में रेगुलर में जो सब्जेक्ट्स आप लोग पढ़ा रहे हैं, हो सकता है उसमें बहुत ज़्यादा चेंजेस आए। तो आप लोग एक ओपन माइंड के थ्रू पढ़ाएं, और सारे टीचर से भी मैं बोलना चाहूँगा, क्योंकि ये भी समाज के ही एक पार्ट हैं। तो हो सकता है कई बार समाज की बहुत सारी चीज़ें हैं वो उनके दिमाग में भी रहे, लेकिन मैं फिर भी बोलना चाहूँगा कि दिमाग ओपन रखे, बिकॉज आज की 21st सेंचुरी की बच्चियाँ हैं, उनको किस तरीके से आप लोग जो ट्रेडिशनल माहौल है, ट्रेडिशनल माहौल से अलग हटके आपको जाना है। मैं इसीलिए बोल रहा हूँ, आज की जो इकोनॉमिकल माहौल है उसमें सिर्फ पढ़ाई करना और पढ़ाई करके कुछ जॉब लग जाना वही इम्पोर्टेंट नहीं है। आज एजुकेशन मिनिस्ट्री के द्वारा स्कूल एजुकेशन को बराबर प्रोत्साहन दिया जा रहा है। आप देखेंगे कि पहले 10वीं के बाद में ITI करते थे लोग, लेकिन अभी वोकेशनल कोर्सेज आप सभी लोगों के सभी स्कूल्स में हम लोगों ने इंट्रोड्यूस किए हैं, और आगे आने वाले टाइम में स्किल एजुकेशन का बहुत बड़ा महत्वपूर्ण स्थान होगा। इसीलिए आप सभी बच्चियों से मैं बोलना चाहूँगा कि ना सिर्फ आप ये पढ़ाई करें, ये पढ़ाई जो आप मैथ्स का साइंस का करते हैं इसका यूज डेफिनेटली है, बट उससे ज़्यादा कई सारे आजकल स्किल्स आ गया है, उसमें आप लोगों को आगे बढ़ना है। तो ये 2-4 चीज़ें मैं आप सभी लोगों के लिए बोलना चाहूँगा। नई तरीके से आप लोग सोचना स्टार्ट करें। आज के जो प्रोग्राम में मनोज राय जी का जो काम है उससे भी आप कुछ सीख सकते हैं। इनका काम हो सकता है काम छोटा या बड़ा नहीं होता, उसको करने का तरीका बड़ा इंपॉर्टेंट होता है। इनका जो किचन गार्डन है, किचन गार्डन लगाते हैं, बाकी डिस्ट्रिक्ट्स में ये लोग सभी को प्रोत्साहन देते हैं। तो आप देखिए काम छोटा है, लेकिन काम करने का तरीका ऐसा होना चाहिए कि उसकी आइडेंटिटी सभी लोगों को मिल सके। तो मैं इनको बहुत बहुत शुभकामनाएं देता हूं, और बहुत बहुत धन्यवाद कि आप इस एक अच्छे काम के लिए एक लगातार तरीके से आप लगे रहे, और उसमें जो विजिबल चेंजेस हैं वो दिखता है अगर आप दिल से काम करते हैं। अभी ये रिटायरमेंट पे जा रहे हैं, इनको पोस्ट रिटायरमेंट इनकी लाइफ है बड़ी अच्छी रहे, और मैं उम्मीद करता हूं कि इनका जो एक्सटेंशन है वो एक्सटेंशन भी स्टेट गवर्नमेंट कंसीडर करेगा, क्योंकि इस तरह के अच्छे अच्छे जो लोग हैं, अच्छे टीचर्स हैं, वो सभी को प्रोत्साहन देते हैं, सभी को मोटिवेट करते हैं। और जो प्रेसिडेंशियल अवार्ड जिनको मिला है, शाम बोल रहा हूँ, पढ़ाई एक पार्ट हो सकता है लेकिन वो पूरी जिंदगी नहीं हो सकती। तो आप स्किल डेवलपमेंट अपने आप में डेवलप करने की ट्राई करें, और जीवन के दूसरे क्षेत्रों में आप लोग जाने की कोशिश करें। मैं सभी को जो जिनका आज फेलिसिटेशन होगा, दोनों टीचर्स, बाकी टीचर्स हैं, उन सभी को धन्यवाद देता हूं। और विधान शिशु उद्यान के माध्यम से प्रोग्राम हुआ है, कोलकाता से ये लोग आते हैं, आप बहुत बहुत आपको धन्यवाद, और सभी को बहुत बहुत शुभकामनाएं। थैंक यू। My name is Dr. Sai Krishna. मैं यशोदा हॉस्पिटल सोमाजीगौड़ा में हार्ट सर्जन हूँ। मैं इधर ILS हॉस्पिटल में थोड़े दिन के लिए था, 4 साल के लिए। बहुत सारे पेशेंट का ऑपरेशन किया, अभी मैं अपना वापस बैक माई होम टाउन। So I have a connection with this city. I've done surgery for a lot of small kids and adults also. तो यशोदा सोमाजीगौड़ा इज़ अ कंप्लीट फैसिलिटी जिसमें बहुत सारे टीम ऑफ डॉक्टर्स हैं, सारे मल्टी स्पेशलिटी डॉक्टर्स हैं। तो हार्ट रिलेटेड की तरफ से हमारा 8 मेंबर कार्डियोलॉजिस्ट टीम है, एंड वी हैव 1 सर्जिकल टीम विच इज़ हेडेड बाय मी। हम पूरा स्पेक्ट्रम जो हार्ट रिलेटेड एडल्ट बड़े एडल्ट्स में जितने भी प्रोसीजर्स हम सब कुछ करते हैं।
including heart transplant, valve repairs, valve replacements, aortic surgery, bypass surgery, minimally invasive surgery जो छोटे से incision से जो करते हैं. So we have a dedicated team and we work very hard towards complete well-being of patients. And our team is completely dedicated to deliver high-quality health care. मैंने ये देखा इन 4 साल में जब मैं यहाँ मैं था, बहुत सारे लोग हैं जिनका फैमिली हैदराबाद में है और वो बच्चे उनका अपना काम छोड़ के इधर पेरेंट्स का ख्याल रखने आने में दिक्कत होती है. तो अभी ये एडवांटेज ये है कि हम लोग उधर वी हैव द कंप्लीट लॉजिस्टिक कवरेज. We take complete care of patients right from transport from here and pick up there, just as Sukanta has already mentioned. And we assure patients of high quality health care at affordable costs. So we look forward to helping the community for the well-being of patients in Agartala. Thank you. Also, moreover, sir have it jadi in Agartala patient, and they are all around 2021 से 25 तक मैं इधर ही था ILS हॉस्पिटल में. कम से कम 200-250 पेशेंट्स का मैंने सर्जरी किया है. तो ऑल ऑफ देम रिमेंबर मी फॉन्डली. तो अभी भी जब भी मैं आता हूँ मिलते हैं तो वी आर कमिटेड टू पेशेंट केयर. और जो हमने इधर जो मैंने इधर 4 साल में जितने रिलेशनशिप बिल्ड किया है पेशेंट्स के साथ, मैं वही कायम रखना चाहता हूँ टू हेल्प पीपल फ्रॉम दिस प्लेस. पूछा आपने, जैसे हम हमेशा बोलते हैं प्रिवेंशन इज़ बेटर देन क्योर. बीमारी आने से पहले जो हम लोगों को ख्याल रखना वो बहुत ज़रूरी है. तो पहले ये बात ये है कि स्मोकिंग बंद करना है. इधर मैंने देखा पान बहुत कॉमन है. पान दैट इज़ द फर्स्ट. जितने भी हार्ट में प्रॉब्लम होते हैं इन्फेक्शंस वगैरह वो बैड ओरल हाइजीन की वजह से होता है. दूसरी बात ये है बीपी का ख्याल रखना है, बीपी कंट्रोल करना है. रोज़ कम से कम हफ्ते में 5 दिन 30 से 40 मिनट वॉकिंग करना ज़रूरी है. उससे वेट कंट्रोल होगा और हार्ट को स्ट्रेंथ मिलेगा, एफर्ट टॉलरेंस मिलेगी. कुछ ऐसे कारण हैं जो हम बदल नहीं सकते, जैसे जीन्स. कुछ लोगों का आपने सुना होगा कि 25 साल की उम्र में हार्ट अटैक होके सडनली यूट्यूब में वीडियो देखा होगा, बंदा चलता चलता हुआ गिर गया. उसका तो जेनेटिक है. तो जेनेटिक कॉजेस में हम उसका भी हम ख्याल रख सकते. हमें भी इससे थोड़ा आइडिया आएगा कि अंदाज़ा होगा कि किसमें फैमिली रिलेटेड रिस्क ज़्यादा है. जैसे आप मान लो फर्स्ट डिग्री रिलेटेड यानी पिताजी, मदर, ब्रदर, सिस्टर, उनमें से किसी मेल मेंबर में मैंने पिता या ब्रदर में अगर 65 इयर्स की कम उम्र में अगर हार्ट अटैक आ गया हो, या फिर फीमेल मेंबर मदर सिस्टर में 55 इयर्स की कम उम्र में 65-55 मेल फीमेल, उनमें उस फैमिली में रिस्क ऑफ हार्ट डिसीज़ ज़्यादा रहता है. तो उन लोगों को ज़्यादा केयरफुल रहना चाहिए. अगर शुगर है तो अर्ली ट्रीटमेंट करना चाहिए. कोई भी सिम्टम ये है कि बहुत से लोग सोचते हैं कि एसिडिटी है. कई बार ऐसा होता है कि एसिडिटी नहीं, वो हार्ट का भी अटैक एसिडिटी जैसा हो सकता है. ये मतलब नहीं हर चीज़ किसी का पेट में अगर जलन हो रहा है इसका मतलब ये नहीं है कि उसको हार्ट अटैक है. लेकिन वन ऑफ द साइंस एसिडिटी अगर बार बार हो रहा है या चलने पे पेट में जलन हो रही है, वो टिपिकल ऑफ हार्ट डिसीज़ है. तो एक बार चेक करना बहुत ज़रूरी है. मेरे ख्याल से हर किसी को जो 40 साल की उम्र से ज़्यादा है, जो स्मोक करता होगा उनमें रिस्क ज़्यादा है. जिसका शुगर है उसका रिस्क और ज़्यादा है, क्योंकि शुगर पेशेंट में कई बार दर्द नहीं होता, उनको सांस फूलता है. सांस फूल गया इसका मतलब ऑलरेडी हार्ट का मसल को डैमेज हो गया है. तो वो प्रिवेंशन इम्पॉर्टेंट है. तो कम से कम साल में एक बार टेस्ट कराना ज़रूरी है. एक एको कराना, TMT करके एक टेस्ट होता है जिसमें आप ट्रेडमिल एक्सरसाइज करते हो, उसके टाइम पे अगर हार्ट का ECG में कुछ चेंजेस है तो उससे अब अंदाज़ा आएगा कि हार्ट प्रॉब्लम है. तो प्रिवेंशन जैसे मोना बोला है कि बेटर देन क्योर, इसलिए कोलेस्ट्रॉल चेक करना ज़रूरी है, शुगर चेक करना ज़रूरी है. अपना हेल्थ का ख्याल हमें खुद रखना है, तब ये ऑपरेशन इतने सारे ट्रीटमेंट की ज़रूरत नहीं पड़ेगी. कभी ना कभी तो पड़ेगी, लेकिन हम पोस्टपोन कर सकते हैं हेल्दी प्रैक्टिसेस अडॉप्ट करने के बाद. थैंक यू सर. थैंक यू. डिपेंड्स अपॉन द प्रोसीजर दैट इज़ प्लान्ड. So usually it is comparable to any other corporate hospital all over India. जब मैं इधर था मैंने काफ़ी लोगों को वेल्लोर, चेन्नई या बैंगलोर जाते हुए देखा है. तो द सेम क्वालिटी ऑफ केयर दैट इज़ डिलीवर्ड इन दोज हॉस्पिटल
जहाँ पे उनको मिलता था वही लोग हम भी वही करते हैं एट कंपेरेबल कॉस्ट। साल में त्रिपुरा से আরম্ভ করছি। প্রথমে সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য, এই শর্ট নোটিশে আমি বলেছি আসার জন্য এবং আপনারা এসেছেন। এবং আমি যশোদা হসপিটালে এখানে আগরতলাতে কাজ করি এজ এ ডেপুটি ম্যানেজার, এবং এখানে হায়দ্রাবাদ থেকে প্রতিনিয়ত 14 মাল্টি স্পেশালিটি ডাক্তার প্রত্যেক মাসে আসেন। এর মধ্যে নতুন করে স্টার্ট হচ্ছেন স্যার ডক্টর সাই কিষান স্যার, ইজ এ সিটিবিএস সার্জন, সিনিয়র সার্জন ইন সমাজিগোড়া ইউনিট। শুধু আগরতলা না, আমাদের পুরো নর্থ ইস্টেই প্রত্যেক জায়গাতে আমাদের সেন্টার রয়েছে এবং প্রত্যেক মাসেই আমাদের এখান থেকে সুপার স্পেশালিটি ডাক্তার আসছেন। এর মধ্যে পেশেন্ট কী পাবে এখানে আসার জন্য স্যার? অ্যাকচুয়ালি হয় কি, এখান থেকে আমাদের পেশেন্ট হায়দ্রাবাদ ট্রাভেল করতে হয় কোনো কিছু একটা সাজেশন নেওয়ার জন্য। এই ক্ষেত্রে ডক্টর যদি ওইখান থেকে ট্রাভেল করে এখানে আসে তো সার্ভিসটা আমরা বাড়ির পাশে পেয়ে যাচ্ছি। তারপর যদি কোনো কিছু হাই এন্ড কোনো কিছু ক্রিটিক্যাল লাগে তখন আপনি ট্রাভেল করলেন, তো ওইটা একটা ভালো দিক এবং ওইটা দেখেই আমরা ইনিশিয়েশন নেওয়া। এবং পুরো নর্থ ইস্টেই আমাদের হসপিটালের বিভিন্ন সেন্টার রয়েছে স্যার। আর আরেকটা জিনিস স্যার, যেমন আমাদের এখানে থেকে কোনো পেশেন্ট যদি হায়দ্রাবাদ যায় তো ওইখানে আমাদের লজিস্টিক এবং থাকা খাওয়ার নিয়ে সমস্যা, তো ওইটাও আমাদের হসপিটাল থেকে ডাইরেক্ট ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপিং রয়েছে নর্থ ইস্টের জন্য। শুধু নর্থ ইস্টে যে কোনো স্থান থেকে যাক যে কোনো পেশেন্ট, তো আমাদের ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপিং রয়েছে, কোঅর্ডিনেটর রয়েছে। তো পেশেন্টের ভাষাগত প্রবলেমের জন্য যদি কোনো প্রবলেম হয় সেখানে হেল্প করার জন্য আমি রয়েছি, অন্য যাবতীয় অন্য প্রবলেমের জন্য হেল্প করার জন্য। এবং স্যার তারা রয়েছেন প্রত্যেক সময় ডেডিকেটেড টু দ্য পেশেন্ট, অ্যান্ড স্যার ইজ ভেরি সিনিয়র ডাক্তার ইন সিটিবিএস কার্ডিয়াক সার্জন in our Somajigoda unit. So I wanted to hand over to him sir also, and we are very lucky to starting the OPD in Agartala, and this is the first time sir in starting in Yashoda Hospital OPD in Agartala center. So I hand it over to sir to talk about whatever the procedures sir have been done, critical procedure, and what will be the patient will be benefited per month. ऐसे तो बोलना मुश्किल है, लेकिन रफली बोलता हूँ 100 के ऊपर जाते हैं। আমার কাছে খবর আইছিল, কন্ট্রোল রুমে আইছিল 7:30টার সময় যে একজন গায়ে আগুন লাগছে। এরপরে গিয়ে দিয়ে যে ঠিকই লাগবে। এবার আমরা তাদেরকে নিয়ে আমরা ওই গুমতি জেলা হাসপাতালে পৌঁছে দিচ্ছি। কোন জায়গা থেকে আনছেন আপনারা? চাক বাংলা রুট। কি নাম? সুজন দাস, ডিএসআর চাকরি করে তাই না? আচ্ছা, একটা মানি বারান্দা থেকে আনছেন? হ্যাঁ, ওই মানি বেগও ফালাই গেছে। আনছেন কোন জায়গা থেকে? বারান্দা থেকে? गेटर বাইরে থেকে, गेटर বাইরে থেকে। % बर्न हुआ है। अच्छा। और पेशेंट के हिस्ट्री के हिसाब से है कि बर्न इंजरी हुआ है, कोई ऑयल कुछ काम कर रहा था तेल वेल वाला, तो उसके कारण बॉडी में बर्न हुआ है। तो चेस्ट इन्वॉल्व है, हाथ का ये अपर आर्म इन्वॉल्व है और थाई पोर्सन इन्वॉल्व है, एब्डोमेन भी इन्वॉल्व है, बैक भी इन्वॉल्व है। तो ओवरऑल मिला के 30%, लेकिन सुपरफिशियल बर्न है। अभी तो हम लोग इनिशियल ट्रीटमेंट यहाँ पर दूंगा और उसके बाद जैसा होगा, पेन अगर ज़्यादा रहेगा तो हम लोग हो सकता है रेफ़र भी करें इसको। जी, क्या नाम था सर और क्या कितना है इसका? पेशेंट सुजान दास, 32 ईयर्स ओल्ड।
Students must be already a bit tired of listening to speeches. I would like to keep it very short. As citizens of a country, we are entitled to many rights, particularly enshrined in the Constitution of India, as well as those which are given to us through various acts and rules by the government, be it central government or the state governments. These rights are very important for us to peacefully enjoy our life. These are very important. That's why the government has enacted them, so that we as citizens do not face trouble in living our day-to-day life peacefully. For imparting or giving us rights, few things are very important. One is the law that is enacted to provide us the rights. The second is the department or nodal agency which implement the rights for us. And third is the mechanism by which, if our rights are violated, the grievances are redressed by courts. And the fourth important issue is the awareness amongst ourselves, so that if the rights are violated, or even the rights exist or not, and if these are violated, how do we address these issues? So these are few important things we need to know as aware citizens, so that we can live our life, peacefully and smoothly in our country. So one of these rights as consumers is given to us under the Consumer Protection Act 2019, which was earlier the Consumer Protection Act of 1986. So under this act, we have been given certain rights as consumers, and how we can address if there are any grievances if these rights are violated, for which we had a lengthy discussion today. I will not try to go into the details, but few things are very important. The right to safety as consumers, one of the first rights. If you buy any product or service, whether this service or product is of good quality, that is as per norm, as per standards, and it is not harmful to us, provider or the person who are providing the products to us. So it is very important to know this. Otherwise, without knowing, if you buy this product or service, we may end up facing problem. And of course, if you have faced any problem, we have the redressal mechanism, which we will also talk about. Suppose you buy any product online or offline, particularly this 2000 Act or the Act of 2019 has been required because recently we have seen the booming of online shopping mechanism. Earlier we used to go physically to shops and establishments for receiving our products or services. Now everything is available online. So to address issues regarding this online trading, online shopping, online buying, the 2000 Act of 2019 was enacted. So once these safety issues are addressed, we also need to know if the product warranties, guarantees, anything that it claims, whether the level what it claims
the product is exactly the same. Those things you must be aware. If you are buying anything and the product claims these are the raw materials used in the product, or this is the specification of the product. So whether it is the same. If you are buying a mobile and it is costing 50,000, whether the claim that the mobile has this kind of specifications, technical specification facilities, whether it actually has. So that we need to know. The third right is right to choose. So if you want to buy a certain product, the seller should not force you to opt for anything that he wants. You should be able to choose what model, what color, what specification, what price you should buy of the product. There are many options available, so you have the right to choose. So anybody cannot force you to choose anything. So that is one of the rights. Another right is to be heard. So if you have any grievance, the seller, you have seen in many of the sellers website helplines and that number is given, or you can click somewhere and get help. So if you have any issue with the product, with the service, you must be able to take help, or you must be able to say whatever you want to say. Then the fifth right is right to seek redressal. That is, if you, even in spite of trying to make the seller about your issues, try to talk to him, but the issue is not resolved. So you have to look for one mechanism where your grievances can be redressed properly. So for this, like the previous speakers have already mentioned, at the district level we have a district consumer commission. We have a lowest, which is in Gurkhavasti. If you have a chance, you can visit and try to also find out talking to the officials there. So if the value or the compensation you are seeking is below 1 crore, so you go to a district commission. Go through this entire rather than going to the consumer commission, raising your case, etc., etc. So the first issue is to be ourselves very careful that you don't have to go through any lawyer. You can personally file your petition. And nowadays there is option even for online filing of petition. So you can file your grievance even online. You don't have to go to the office also. And then you can present your case. When the hearing date is there, some of the courts they have got even online hearing mechanism. So you can sit at home through video calling, you can present your case. And you yourself can present. You don't have to take any lawyer. If possible, if the amount is big, of course, you would like to take the help of lawyer if you are not yourself capable to present your case, so that you can present the case in the best possible manner. Then about 1 crore to 10 crore, there is the state commission, which is headed by the president of the state commission is headed by a retired high court judge, and the president of the district commission is headed by a retired district judge. So up to 10 crore, you can go to the state commission. Or if you are not satisfied, like already been mentioned, with the judgment or order of the district commission, you can appeal in the state commission. Similarly, if you are not satisfied with the judgment or order of the state commission, you can go to the national commission and further up to the Supreme Court. So this is the mechanism available to us. Many of the consumer commissions have been very proactive. They are allowing online filing of petitions, hearing online, etc., etc. And they are also conducting awareness like this through seminars, through workshops. In fact, recently last year in MUB University, the president of the State Consumer Commission himself was there during such kind of workshop or seminar. But you have to be, like I said, Tanya Bhogi from 5th semester education.
শ্রী অনিমেষ দেববর্মা, মাননীয় উচ্চশিক্ষা অধিকর্তা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। উপস্থিত আছেন ফুড অ্যান্ড সিভিল সার্ভিস ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর মাননীয়া মৌসুমী চক্রবর্তী মহাশয়া। আছেন এখানে উপস্থিত আইসিআইটি থেকে, আইসিআইটি নিউ দিল্লি আজকের এই অনুষ্ঠানের বিশেষ আলোচক শ্রী অশোক ধানসা এখানে উপস্থিত আছেন। সরকারি আইন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী বিবেক মিশ্রজি, মঞ্চ উপবিষ্ট এই মহাবিদ্যালয়ের শিক্ষক সংসদের সম্পাদিকা ডক্টর দীপা ঘোষ। আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ কঞ্জিয়ামার ফোরাম যেটা আছে আমাদের এই ক্লাবের কনভেনার ডক্টর মধুসূদন মুরাশি এখানে উপস্থিত, এই মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং seminars, this kind of workshops will help you prepare your of a consumer and the redressal mechanism, which is a need of an here and thinking when the seminars will get over, but believe me, as students, we are mostly here lost. So this is what exactly is being done here. So this is about implementing the sixth. for an elegant address to our. So sometimes it may so happen that we, in spite of our being services or products that we have average. So it may not be very easy to be careful every day. On our body, in our homes, everywhere it is procured through somebody. Although we can be very careful, we need to know about the laws. আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী আমাদের যে 8টি প্রশাসনিক জেলা রয়েছে, এই প্রশাসনিক জেলা সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচিবের কাছে আমরা 9 দফা দাবি নিয়ে আমরা একটা স্মারকলিপি আমাদের আজকে সিপাহীজলা ডিএমের কাছে আমরা দিয়ে এসেছি। যদিও ডিএম সাহেব উনি প্রশাসনিক কাজে ব্যস্ত আছেন, এডিএম সাহেব আমাদের ডেপুটেশন গ্রহণ করেন। মূলত 9 দফা দাবি সমর্থনে, দাবি আদায়ের স্বার্থে আমরা আজকে এই দাবি সনদ পেশ করেছি মাননীয় অতিরিক্ত জেলা সমাহর্তার নিকট। এই 9টি দাবির মধ্যে মূল যে দাবিটা হলো, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের শ্রমিক, কৃষক, বেকার এবং সাংবাদিক এবং সংবাদপত্রের যে মূল অধিকারের যে মূল আইন বলবৎ রয়েছে এই সংবিধানে, ভারতের সংবিধানে, আমাদের দেশের সরকার 21শে নভেম্বর 2025 এই বলবৎকে, এই শ্রমজীবী অংশের যে অধিকার, এই অধিকার বলবৎ যে আইনে রয়েছে সেগুলিকে বাতিল করে দিয়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক যে 4টি কালা শ্রমিক কোড জারি করেছে, আমরা তার অবিলম্বে প্রত্যাহার দাবি করছি এবং পূর্বের যে আইন রয়েছে সেই আইন যাতে বলবৎ করা হয়, যাতে শ্রমিকরা, শ্রমজীবী অংশের মানুষরা তার পূর্ণ স্বাধীনতা অধিকার ভোগ করতে পারে।
দ্বিতীয় দাবি হচ্ছে বর্তমান ত্রিপুরা রাজ্যের রেগা শ্রমিক, গ্রামীণ শ্রমিক এবং প্রশিক্ষিত শ্রমিক যারা রয়েছেন তাদের যাতে মজুরি ন্যূনতম 500 টাকা করা হয় এবং বছরের ন্যূনতম 200 দিনের কাজ দেওয়া হয়, তার দাবি আমরা করে এসেছি। এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে যে সমস্ত ভারতীয় নাগরিকরা বসবাস করছেন তাদের সুবিধার জন্যে বর্তমানে যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে কাঁটাতারের ওপারে আসা যাওয়ার, এপারে আসা যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন তাদের যারা কৃষিকাজ করেন বিশেষত তাদের যে গরু, মহিষ, ছাগল বা তারা কৃষিকাজ করার ক্ষেত্রে যে যন্ত্রপাতি নিয়ে আসা যাওয়া করেন, এই আসা যাওয়ার যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে তাকে কিছুটা বৃদ্ধি করা, যাতে করে তারা সুবিধা পায়। বিশেষ করে ছাত্র এবং মুমূর্ষু রোগী যারা, তাদের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে তারা করে উঠতে পারছে না। সময়টা বৃদ্ধি করলে তারা সেই সুযোগটা পাবে, এই আমাদের দাবি। কারা কারা রয়েছেন আজকে? আমাদের আজকের এই প্রতিনিধিমূলক ডেপুটেশনে রয়েছেন আমাদের সোনামুড়া সাংগঠনিক জেলার জেলা সভাপতি শ্রদ্ধেয় দীপক চক্রবর্তী মহোদয়, আমাদের এই চরিলাম বিধানসভার বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা ত্রিপুরা লিগ্যাল সেলের, ত্রিপুরা প্রদেশের লিগ্যাল সেলের মেম্বার অ্যাডভোকেট কেশরাম দেববর্মা মহোদয় এবং কিষাণ কংগ্রেসের আব্দুল আজিজ, সোনামুড়া সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট, এবং আমাদের কিষাণ কংগ্রেসের ত্রিপুরা রাজ্য কমিটির মূল উদ্দেশ্যটা আমার কালকে যে গত 27 তারিখ যে সাংবাদিক সম্মেলন মালিক সংস্থার পক্ষ থেকে হয়েছে, একজনের নাম হয়েছে রাজু মজুমদার, আরেকজন হয়েছে বিমল দেব, আরেকজন হয়েছে পার্থ চক্রবর্তী, যে 3 জন। অ্যাকচুয়ালি আমরা মালিক মেন আগরতলার যে হেড অফিস নতুন কমিটি হওয়ার পরে এই 3 জনের মালিকের বাস উদয়পুরতে আগরতলা যে চলাচল করে সেটা বৈধ পারমিট নেই। অ্যাকচুয়ালি পারমিট তারা বিভিন্ন জায়গা, যখন আমাদের নতুন কমিটি ওই তাদেরকে প্রতিবাদ করে, ওই প্রতিবাদ করার মাত্রই ওই কমিটি মানে না। কমিটি কিন্তু সম্মেলনের মাধ্যমে হয়েছে, আমরা অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। তো তাই এই 3 জনকে বলবো তারা ক্ষমা চেয়ে নিতে 3 দিনের ভিতরে। যদি তারা ক্ষমা না চায়, আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন যাব এবং পশ্চিম ত্রিপুরাতে আমরা কর্মবিরতিও নিতে পারি, সেটা আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবে। তাই আমি বিমল এবং পার্থ বা 3 জনকে বলবো তারা সাংবাদিকের মাধ্যমে যাতে ক্ষমা চেয়ে নেয় আমাদের ইউনিয়নের ব্যাপারে, যে উনারা বলেছে যে অ্যাপ্লিকেশন নেই। আর বাকি যে 3 গাড়ি নিয়ে সমস্যা তাদেরকে বলবো অতি সত্বর তারা মালিক সংগঠন বসে এই সমস্যা যাতে নিরসন করে। না হলে আমরা শ্রমিক সংগঠন আগামী দিন উদয়পুর হোক, নাগরজোলা হোক, আমরা আমাদের লাইন নিজে দায়িত্ব নিয়ে চলে আসব। বাবুল দেবকে আর রাজু মজুমদারকে ব্যক্তিগত, বিমল দেবকে আমি ব্যক্তিগতভাবে আমি খুব উদারকে আদর স্নেহ এবং সম্মান করি। আমি বড় ভাই হিসাবে করজুতে ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে ওনাকে অনুরোধ করব উনি ওনার ভুল ক্ষমায় চেয়ে নেওয়ার জন্য। না হলে 3 ঘন্টা পরে আমরা এটা বৃহত্তর আন্দোলনে যাব, প্রয়োজনে প্রশাসনিক দ্বারস্থ নেব, প্রয়োজনে আমরা কর্মবিরতি নেব। কিন্তু কর্মবিরতি নিলে আমরা শুধু নাগরজোলা নেব না, আমরা ওয়েস্ট ত্রিপুরা পুরা জেলার কর্মবিরতি নেব এবং ট্রান্সপোর্ট সেক্টর থেকে উদ্যোগ নেওয়া হবে। উনি আমাদের ভারতীয় মজদুর সংঘের নিয়ে কথা বলার কে, ভারতীয় মজদুর সংঘের কথা বলার জন্য প্রেসিডেন্ট আছে, সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, আমাদের জেলার নেতৃত্বরা আছে, ট্রান্সপোর্টের নেতৃত্বরা আছে, ইউনিয়নের আমরা আছি। উনি ভারতীয় মজদুর সংঘ নিয়ে কথা বলার, আমি ওইখানে আমাদের ভারতীয় মজদুর সংঘের যিনি আমাদের প্রাক্তন সভাপতি গৌতম, উনাকে আমি কালকে ফোন করেছি, উনি আমার ফোনের রেসপন্স দেয়নি। কয়েকবার ফোন করেছি, যাক উনি ওনার ব্যাপার ব্যস্ততার মধ্যে হয়তো উনি সময় দিতে পারেনি। কিন্তু আমি এটাও আমার সভাপতি আর সাধারণ সম্পাদকের সাথে আলোচনা হবে। কিন্তু আমি এই কথাই বলতে চাই, মালিক সংগঠন তারা নিয়ে বিবাদ, কিন্তু আমাদের ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন নিয়ে তারা কেন চিনিমিনি খেলে কথা বলে, তারা এটা কোনো রাইট নেই। তাই আমি 3 দিনের সময় দিচ্ছি, যদি এই 3 দিনের সময়ের ভিতরে উনি ওনার ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেয়
আমাদের কোনো বলার নেই। আর যদি উনি ওনার ক্ষমা না চায় তাহলে আমরা শুধু আন্দোলন নয়, আমরা আগামী দিন পুরা পশ্চিম ত্রিপুরাতে যত অটো রিক্সা, আপনার ই রিক্সা গাড়ি সব ট্রান্সপোর্ট সেক্টর কর্মবিরতি নেওয়ারও আমরা ভাবতে পারি। যাই তারা মালিক সংগঠন, তারা দ্বন্দ্ব থাকুক, আমরা তাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি না। কিন্তু আমাদের যে ইউনিয়নের কাছে যে খবর, বিমল দেব, তারপরে রাজু মজুমদার, আরও একজন আছে, তাদের 3টা গাড়ি নিয়ে আমাদের নাগেরজলার যে মেইন কমিটি, যে মেইন হেড অফিস, তাদের সাথে মানে দ্বন্দ্ব। মানে ব্যাপার হলো তারা বলছে যে যে রুটে যে যার গভর্নমেন্ট যে রুটে পারমিট দিয়েছে যাত্রী পরিষেবার লাগে ওই রুটে চলার জন্য, কিন্তু তারা যেহেতু নেতৃত্ব আছে তার বাস এদিকেই চলতে হবে। উদয়পুর চললে মিনিমাম 4 সিঙ্গেল হয়, তাদের রোজগারটা একটু বেশি হয়। যাক, তারা বিভিন্নভাবে প্রেশার কিট করে। এখন নতুন কমিটির যিনি সাধারণ সম্পাদক বা সভাপতি আছেন বা যিনি লাইন সেক্রেটারি আছেন বা যারা কমিটির সদস্য আছেন, যে না বিগত দিন কি হয়েছে সেটা আমাদের জানার ব্যাপার না, কিন্তু এখন যার যার রুটের গাড়ি সেই জায়গায় চলতে হবে। মানে এই নিয়ে তাদের দ্বন্দ্ব, অন্য কিছু না। কথা কই প্রবেশ করুন। সেখান থেকে আপনি খুব সহজে এবং সুবিধা মাথাটা সরান না, আগে তোলা তো গাড়ি সুন্দর আছে, গাড়ি সুন্দর আছে। আগে বল না। শ্রম কোড চালু করেছি তা বাতিল করে পুরাতন আইন বলবৎ করতে হবে। নাম্বার 4, ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। নাম্বার 5, কৃষকদের ধান ক্রয়ে গরিমসি বন্ধ করে দ্রুত ধান ক্রয় করতে হবে। আজকে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে কিষাণ কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক সংগঠনের রাজ্য শাখার পক্ষ থেকে আমরা 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে ডিএম স্যারের কাছে আমাদের একটা ডেপুটেশন ছিল। উনি সরকারি একটা প্রোগ্রামে চলে যাওয়ার কারণে ডেপুটেশনটা আমরা এসডিএম এর কাছে এডিএম এর কাছে আমরা ডেপুটেশনটা প্রদান করি। আমাদের 9 দফা দাবিগুলির মধ্যে যে প্রাধান্য আমরা 5টা দাবির কথা ওনার কাছে আমরা উত্থাপন করেছি। এই দাবিগুলির মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে রেগার মজুরি 500 টাকা, 200 দিনের কাজের গ্যারান্টি দিতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। 21 নভেম্বর 2025 যে 4টি কালো শ্রম কোড চালু করেছে তা বাতিল করে পুরাতন আইন বলবৎ করতে হবে। নাম্বার 4, ডক্টর
স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। কৃষকদের 5 নম্বর, কৃষকদের ধান ক্রয়ে গড়িমসি বন্ধ করে দ্রুত ধান ক্রয় করতে হবে। এই 5টা দাবি আমরা ওনাকে উত্থাপন করেছি। অন্তত এই 9টা দাবির মধ্যে 5টা দাবি যাতে দ্রুততার সঙ্গে কার্যকারী করা হয়, সেই দাবিগুলি প্রদান করে আমরা এখন ওনার চেম্বার থেকে বেরিয়ে এলাম। আমরা বনমালীপুর যুব মোর্চা প্রতিনিয়তই যারা সমাজ বিরোধী কাজ করে, নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকে, আমরা প্রতিনিয়তই তাদেরকে লক্ষ্য রাখি এবং প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখি। তো তারই অঙ্গ হিসাবে কালকে রাত্রিবেলায় যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আমাদের বনমালীপুর এলাকার একটা যুবক ধরা পড়ে, নাজির হোসেন উর্ফে হৃদয়, এবং একজন বিহারের লোক ধরা পড়ে। তো আমরা খবর পেয়েছি পুলিশ তাদেরকে আটক করার পর বিরোধী দল থেকে কিছু নেতৃত্বস্থানীয় লোক, বিধায়কও বলতে পারেন, তারা নাকি খুব জোর কদমে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তো আমাদের কাছে এই খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ আমরা থানাতে এসেছি, আমরা ডেপুটেশন দিয়েছি ওসি সাহেবের কাছে, তারা যাতে কোনোভাবেই রেহাই না পায়। এবং আমরা আবেদন রেখেছি তাদের সঙ্গে যে 4-5 জনের আরও র্যাকেট আছে, তারা কালকে ধরা পড়েছে না, তাদেরকে অতি সত্বর যাতে অ্যারেস্ট করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হয় প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে, আমরা সেই দাবি রেখেছি। এবং আমরা বনমালীপুর এবং বনমালীপুরের সাধারণ মানুষ অনেক আনন্দিত, আলভূত যে প্রশাসন বা এই থানার পুলিশরা যেভাবে রাত দিন কাজ করছে, আমরা অনেকটাই দেখতে পাচ্ছি, অনেকটা সাফল্য পেয়েছে এবং আমাদের নতুন ওসি সাহেব এসেও অনেকটা সাফল্য পেয়েছে, আমরা তাতে খুশি। তো আমরা জানান দিতে চাই, যদি বিরোধী দলের কোনো নেতৃত্ব, স্থানীয় লোকরা এরকম সমাজদ্রোহী বা নেশা কারবারিদের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে ছুটিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, তাহলে আমরা আগামী দিন বনমালীপুর থেকে আমরা আওয়াজ তুলছি, যুব মোর্চা আরও বৃহত্তর আন্দোলন যাবে, লাগলে সারা রাজ্যে আমরা আন্দোলন করব, তাদেরকে যাতে কোনোভাবেই ছাড় দেওয়া না যায়। আমার পরিচয়, আমি আকাশদীপ সাহা আমার নাম, আমি বনমালীপুর যুব মোর্চার সহসভাপতি। আমরা প্লেনগুলোতে এই যৌননগর রেল স্টেশনে এই অ্যান্টি নার্কোটিকের আমরা রেড করা হয়েছিল। তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসের 2জন ওয়ান্টেড ছিল। একজন ছিল নাজির হোসেন, যার বাড়ি সাউথ চন্দ্রপুর, আর ছিল শ্যাম কুমার সিং। অ্যাকচুয়ালি বেসিক্যালি সে বিহারের, এখানে চন্দ্রপুর এসেছিল। তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস কেসে তারা ওয়ান্টেড ছিল। আমাদের কাছে কি খবর, তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে প্রিভিয়াস ইনভেস্টিগেশন। তো কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা যৌন রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তারা স্বীকার করেছে তারা টোটালি এইসব ইয়েতে ইনভলভ। তাদের একটা র্যাকেট আছে, তো তাকে আমরা আজকে কেসে ফরওয়ার্ড করছি, এনডিপিএস কেসে। দুজনকে আটক করা হয়েছে নেশা কারবারি। তো আমরা বিভিন্ন বিষয়ে আপনার সঙ্গে আগেও আলোচনা করছি। ওই দেখটা মেন কারবার এই কই বলবো দেখিলাম তো
বিষয়টা হচ্ছে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আমরা আপনাদের বাড়িতে আরো না এদিকে গতকাল রাত্রে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার স্টাফ টিএসআর ড্রোনরা মিলে একটি অভিযান চালাই এখানে সীমান্তবর্তী হরিহরদোলা পশ্চিম পাড়াতে রুবেল মিয়ার বাড়িতে, এবং সেই তল্লাশি অভিযানে আমরা প্রায় 2400 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারি এবং এর পরবর্তী সময়ে সমস্ত প্রসিডিউর মেনটেন করে তা সিজ করা হয় এবং রুবেল মিয়াকে অ্যারেস্ট করা হয়। স্যার কোন জায়গাতে উদ্ধার করা হয়েছে এগুলি? এটা হয়েছে রুবেল মিয়ার বাড়ি থেকে। তাই গ্রেপ্তার করা হয়েছে নাকি? হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কেস নেওয়া হয়েছে, এখন কোর্টে ফরওয়ার্ড করা হবে। দাঁড়াও টিজার কোড দেরি হয়ে গেছে প্রশ্ন আচ্ছা, এই যে এখানে যে তামান্না দেব রড ছুরিয়েছে কইছে, এটা একটা প্রবঞ্চনা যে প্রধানে একদিন কইছে কয় যে রড ছুরিয়েছে, আগে যে এখানে কোনো রড ছুরি না, এখানে একটা ক্যান্টার টাক আই লাল এখান দিয়ে লইজার গই ছোটো বাচ্চারাও দেখছে আর নাতিও দেখছে, ওই এ নাতিও দেখছে যে লইজার গই। ইয়ার আগে তমন্না দেবের উচিত ছিল যে থানাতে কমপ্লেন করলে থানা হয়তো কার বাড়ির তো নিচে থানা একটা ভেরিফিকেশন করে দেখতো আদৌ কি লট চুরি হয়েছে না হয়েছে, কিন্তু তাও করে না। এইভাবে যে হরিলোডের মতো যে সরকারের টাকা হরিলোডের বাতাসা খেলতেছে, যে সরকার কিনে আমার আবেদন এটার সঠিক তদন্ত করে সঠিক বিচার যে কারা চুরি করছে, যে চোরটা ধরা দিই। এখানে আদৌ কি রড চুরি হয়েছে? আদৌ এখানে কোনো রড চুরিও না, রডটা গাড়িতে করি সিমেন্টও চুরিও না, পাথরও চুরিও না, কিচ্ছু চুরিও না। সিমেন্ট ওইখানে 100 ব্যাগ রাখছে, আবার গাড়ি করে লয়ে গেছে ওই। এদিনও কাম বন্ধ রাখি 10 ব্যাগ সিমেন্ট নিছে যে কাজ করার। তো ইঞ্জিনিয়ার সাইডে আইয়ে না, রোডটা করা ছিল 6 ইঞ্চি, 6 ইঞ্চির জায়গা 5 ইঞ্চি করার। এবার কত পাথর এখানে বাসালার কত সেমিট, যে সেমিট এক ব্লকের ভিতরে শুনছিলাম 35 ব্যাগ, কিন্তু 35 ব্যাগেতে 15 ব্যাগ দিই এটারে সেমিট কাজ করে। এটা আমি মানে তাদের ওয়ার্কটা তো আর আমরা দেখেন না ইঞ্জিনিয়ার। সরকারের কাছে ব্লকের কাছে আমার আবেদন জিনিসটা ভালো করে তদন্ত করি, যে বিডিও সাহেব যেমন আই এটা কীভাবে করে কাজটা দেখে, তাহলে গ্রামবাসীরা গ্রামের লোকেরা এই যে এখান দিয়ে কয়েকশো গাড়ি চলবো ধান টানব তখন উপকৃত হইব। কেন করেন না? এটা হলো সমান্না দেবে ইয়া দেবে জানে জানে সে গাড়ির আগে আছিল রড নিবার সময়, থানাতে কোনো কমপ্লেন করল না। আপনার নাম? আমার নাম মিলন দেব। এটা কোন পঞ্চায়েত? পশ্চিম হরিণা পঞ্চায়েত 1 নম্বর ওয়ার্ড বাবুগ্রাম। এই রাস্তাটা কোনখান থেকে কোনখানে গেছে? হরিণা বাজার হইতে বটতলি বাজার পর্যন্ত রোডটা গেছে, তারপর এইখান থেকে এই ব্রিজের সামনে থেকে, হ্যাঁ ব্রিজের সামনে থেকে, তারপর এইখান দিয়ে ঢুকি
এখান থেকে ঢুকি 1 নম্বর সুইচ গেট পর্যন্ত গেছে। তারা কইছে 400 মিটার, আমি সঠিক জানি না, তারা 400 মিটার কইছে, কত মিটার তো আমি মাপি না। ইঞ্জিনিয়ার তমন্না দেব মাপি কি করছে না করছে। এটা কোন ব্লকের আন্ডারে কাজটা চলতেছে? এটা শাসন ব্লকের আন্ডারে কাজটা চলে। কতদিন হয়েছে এই কাজ ধরা হয়েছে? এই কাজ ধরা হয়েছে যা প্রায় 10 মাসের উপর। তো 10 মাসের উপরে, তখন মার্চের আগে কাজটা শেষ হতো, তখন কাজটা না করি অফ দিছে। তো আর এইখান দিয়ে যে সাইডে করা ছিল কাজটা করে না ঠিক মতে। আর অক্ষণ অবস্থা এইখান দিয়ে এই জায়গাটা ভাঙি আরও রোডও লগে গেছি। অক্ষণ তারা আই এইখান দিয়ে কয়েকটা বস্তা দিয়ে কয় এটারে মেনটেন্স করবো। পরে দেখা যাবে যে আরও ভাঙি, রোডটাও ভাঙি যাব। এই কাজটা করার অর্থ হইল মজবুত করে করার, কিন্তু করে না। আর এই যে তারা যে জালিটা বাঁধছে, এই জালিটা ঠিক মতে পাতলা করে বাঁধছে। জালিটা বাঁধানোর দরকার, জালিটাও ঠিক মতো বাঁধানো। তো রোডটা ইটের সোলিং করার ছিল, তাও করানো। তো বলছে যে আমি তো মাটির উপরে করে দিব। তারপর এই সাইডে মাটি হালার কথা ছিল, মাটিও হালানি। তাহলে এখান দিয়ে গত এইভাবে করি এতটা কাজটা ইঞ্জিনিয়ার কি কাজ করার না করার জানি না। কচি সাইডে মাটি হালাই সোলিং করে বেলায়, এই সাইডে ওয়াল দিয়ে বেলায় কচি ওয়াল দেন না। বৃষ্টি এলে একবার মাটি দিছে, দেখেন গেছে জমিনে। এই অবস্থা চলছে রোড। এটা রাস্তা 400 মিটার রাস্তায় করা হয়েছে। 400 ফুটের রাস্তা অর্ধেক করাই। 400 মিটার? হ্যাঁ, 400 মিটার। 400 মিটারের মধ্যে 200 মিটার করছে কিনা জানি না। তো রাস্তাটা কোনো জলে দেন না, জল না দিলে রাস্তার কোনো টেম্পার থাকতো না, যা করছে। আর কতগুলা পাথরের শিপ যে আনছে মাটি মেশাই না, আস্তা মাটি অর্ধেক পাথর অর্ধেক। তো ইহার পরে অকল 3টা টিপ আনছে নতুন, সিপসগুলো ভালো। আগে সিপসগুলা একদম মাটি। এই মাটি সিপ দিয়ে যদি রাস্তাটা করে, রাস্তাটা আনতে হারিয়ে যাবে। এইখানে অন্তত 60-70 জন কৃষক ধান নিতে পারে না। তো কি তারা কাজটা করে দিবার কথা আছিল। আগে একবার ধরি গেলে 3 দিন বন্ধ রাখছে, অকন 6 দিন বন্ধ, কাজটা করে না। শুনেছি এখান থেকে নাকি রড চুরি হয়েছে। এখান থেকে রড যে গ্রামবাসীর দুর্নামের জন্য সর্পনা দেব যে গ্রামবাসীর বদনামি লটার জন্য রডটা চুরিয়ে করছে। এখানে তো এক রডও চুরিয়ে না, এক সেমিটও চুরিয়ে না, এক পাথরও চুরিয়ে না। সে নিজে একটা লাল গাড়ি ক্যান্টার দেখছি রড নেয়ার, এর আগে সবর্ণা দেবের গাড়িও যার, তামান্না দেবের গাড়ি যার এর দূর পর্যন্ত। তাহলে রডটা চুরি হইল কই? সেমিট চুরি, রড চুরি। আর এই যে সরকার যে কোটি কোটি টাকা দিতেছে জনসাধারণের স্বার্থে রাস্তা করবার জন্য, তো জনসাধারণের সরকার টাকা দেয়, কিন্তু ইঞ্জিনিয়াররা এই কাজ করি সরকারের বদনামি কিনার। এইলো দোষ যে রাস্তা দিয়ে মানুষের চলতে পারে না। আপনারা এই এলাকাতে কতজন পরিবার আছেন এই রাস্তা দিয়ে চলাফেরা করেন? অন্তত 15 পরিবার। আর ওই যে ধান নে, এটা পূর্বরিনের মানুষ নে, গুয়াছানার মানুষ নে, ওই ইয়ার মানুষ নে, 3টা এলাকার মানুষের ধান লই যায়, ছাইলাচুরির মানুষও নেয়। আপনি কি একটা সময় তো এই পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন? আমি এই পশ্চিম হরিণা পঞ্চায়েতের 9তে প্রধান ছিলাম, কিন্তু আমার সময় এইসব দুর্নীতি বা কালচার কোনোদিন দেখি না। সরকার ইয়াতে যেমন এই মেইন রোডটা কাজ করাবার সময় ইয়ার টিভি সেন্টার দিয়ে কাজটা সুন্দর মতো করে দিছে। আগে মেটলিংয়ের কাজ আছিল, কিন্তু আমি প্রধান থাকি তখন করাইছি। তখন তো এই জালি তুই নকন সরকার টাকা দেয়, আর ওই ছোট নেতা খেতায় টাকাটা খাইতেছে। মানে আর অনেকে পাবলিক ডরের সাংবাদিকের কাছে কথা কইতে আই না যে তারা কিছু হয় কিনা।
এ নিয়ে কোন কি হয়েছে? গ্রামের রাস্তা হইতে আছে, এরপরে কিছুদিন হয়েছে রড টড বানছে, এরপরে থেকে 3 বান্ডেল রড, 2জন ট্রাইবেল আয়া নিয়ে গেছে লাল একটা গাড়িত করে। কিছুক্ষণ আগে ইঞ্জিনিয়ার আইছিল, এরপরে ইঞ্জিনিয়ার যাইবার পরে এই রডটি নিয়ে গেছে গা। ইঞ্জিনিয়ারকে সামনে সামনে আছিল? এটা তো কি নাইছে আমরা কথা হইতাম না। ইঞ্জিনিয়ার সামনে আছিল, ইঞ্জিনিয়ারে এরপরে কয় রড চুরি হয়েছে গ্রাম থেকে। অতএব রাস্তা কোনো কোনো কমপ্লিট হয়েছে না। ধান আইসে, ধান আনতে আসে, খাইতে আসে না। কোনো অসুবিধা হইলে বা ইয়ে হইলে এই গাড়ি আইতো নাই, ফায়ার সার্ভিস আইতো না, কোনো গাড়ি আইতো না, ঢুকতো না, কোনো সুবিধাই নাই। তো আপনারা এখন কি চান? আমরা রাস্তা কমপ্লিট চাই। আমরা রাস্তা কমপ্লিট চাই। রাস্তা কি ঠিক মতন হইতাছে না কাজ? অর্ধেক করে তো ফেলা রাখছে তারা, সবকিছু ফেলাই গেছে অর্ধেক করে। আজকে 5-6 দিন বন্ধ। আর এটির মধ্যে তো যেটি করছে এটির ভিতরে তো জলও খাওয়াইছে, জলও দিছে না, কিছুই দিছে না, তো এমনি ফেটে যাবে। ঠিক মতো রাস্তা না করলে এটা আবার এই রাস্তা লেগে যুদ্ধ করণ লাগবো, এটা ইয়ে নিয়ে তদারকি করণ লাগবো। তো এটা করে কি লাভ হইব রাস্তা যদি ঠিক মতন না করে? এদিনকে কাকিমা তারা বাড়িতে রাখছে, একদিন লেগেছে 20 বস্তা, আর একদিন লেগেছে 3 বস্তা, 23 বস্তা সিমেন্ট নিয়ে গেছে। হ্যাঁ, ম্যানেজার আছিল, ম্যানেজার জিজ্ঞাসি আর কোন জায়গাত বলে কাজ হইতে আছে কথা কইয়া। তারা এডি কইয়া সিমেন্ট লইয়া যায়, রড লইয়া যায়, এডি লইয়া যাইতে আছে। মেশিনটাও তো লইয়া যাইতো লাগছে, এটাও বাধা দেওয়া, এটা লইয়া যাইতে হচ্ছে না। ইঞ্জিনিয়ার কি আইছিল? জানাইছেন না ইঞ্জিনিয়ার? না, ইঞ্জিনিয়ার এরপরে আইছে না, এরপরে আর আইছে না। তো এটা কোন ব্লক থেকে করাইতেছে? সাতচান ব্লক। আর ইঞ্জিনিয়ার নাম কি? তামান্না চৌধুরী। দেব চৌধুরী না, দেব, তামান্না দেব। রডটা বাঁধছে 8 মাস আগে, পুকুরের জলের ভিতরে আছিল 3 মাস। রডটার প্রায় 10 ইঞ্চি করে বাঁধছে। রডটা আরও ঘন করে বাঁধার কথা ছিল, বাঁধে নাই। এভাবে চুরি ইঞ্জিনিয়ার তখন না দিয়ে করে। ইঞ্জিনিয়ার তো কইলে আইয়ে না, একদিন রাত্রে আইছিল। রাত্রে আইয়ে ওই নতুন ইঞ্জিনিয়ারও তো আইয়ে কথাবার্তা কই যার গই, রাত্রে আইসি। আর দিনে আইলে যে এখানে কাজ করতে হলে কইছি ম্যানেজাররা, ইঞ্জিনিয়াররা আনো, কেন রাস্তাটা সোলিং নাই কথাটা আমরা জানতে হইব, কয়না সোলিং নাই। তো এটার কাজ করতে তো সোলিংয়ের অর্ডার আছে, সমান করিয়ে সোলিং করা, কিন্তু করতো না। 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে 1 ইঞ্চি নেই। তারপর রড তো জালি যেভাবে বাঁধছে, ঘন বাঁধবার আসছিল, ঘন বাঁধে না, পাতলা বাঁধছে। তারপর 6 ইঞ্চি জায়গা 5 ইঞ্চি করি। পাথর কত গাড়ি চুরিয়র বাঁচালার, তাহলে 6 ইঞ্চি কাজটা না করি 5 ইঞ্চি করাই। 6 ইঞ্চি টাকা সরকার থেকে খাইতেছে, ব্লগের ভিডিও দিতেছে যে এটা সঠিক তদন্ত করি 6 ইঞ্চি হওয়ার কিনা। তার জন্য আমাদের প্রশাসন যে এসডিএমের কাছেও এটা অনুরোধ যে জিনিসটা দেখক, যে যে 6 ইঞ্চি হওয়ার কিনা, রাস্তায় তো জল দেয় কিনা। সেমিডের জল করলে ডেলি জল দিতে হয়, তাও দেন না। বহু কিনা দিয়ে ফাট ধরে গেছি, জল না দিলে তো ফাট ধরে গেছি। আর এতগুলা চাষা ধান নিতে পারেন না। শেষ হইলে বইবে কত টাকা ধরা। ম্যানেজার আর তফানা দে তারাই করছে, তারা গাড়ি করে যে লই যায়। এখানে লোকে দেখছে একটা লাল ক্যান্টার গাড়ি করে লই যায়, এর আগে তফানাদের গাড়ি আছে। তো আবার এখানে পাবলিকের দোষারোপ, পাবলিকে যদি আর বাড়িতে রড চুরি করলে পুলিশের তার ঘর কুকুর চেক করলে রাখাইতো, খবর না দে, সেই কাজ না করি শুধু এই পরিবারে রাখি, এই পরিবারের চোর বানাইতে চাইছে, নিজের চোর যে এই কথা করতে চায় না। যে সরকারের কিনারে আমার যে আবেদন যে তার সুষ্ঠু বিচার এটা যেমন হয়, তদন্তটা ঠিক মতো হয়, যে কারা চুরি করছে চোরের প্রমাণটা গাড়িতে রড নিচে যায়, এটা পরিষ্কার ক্লিয়ার। কে লইয়া গেছে?
এইটা নিচে একটা লাল ক্যান্টার তখন না দেওয়া আগে দিজার লাল ক্যান্টার এটা থাক ইঞ্জিনিয়ার আগে আসিল মানে তাই না আগে দিয়ে গেছে একটু পরে লাল ক্যান্টার একটা করে রডটি নিয়ে গেছে কটার সময় এই ঘটনা কয়টার সময় স্যার এটা তো আনুমানিক আনুমানিক 12টা 12টা 12:30 ওই টাইমটা দুপুরবেলা আর এখন টোটালি আপনাদের হচ্ছে বদনাম দিতে আছে এটা এমনই করতেছে আমরা দরকার না সিমেন্ট নিয়ে গেছে কথা আমরা ঘরে লুকাই রাখছেন আমি যে যান ঘরে গিয়ে সার্চ করেন আমরা ঘরে যদি থেকে রাখি ঘর সার্চ করেন আমরা কাছে আমরা ব্যস্ত থাকি আমরা কোন বাড়ি ঘরে থাকি না তো আপনারা বুঝছেন না যদি ইয়ে হয় তাহলে থানাতে অভিযোগ জানানোর জন্য আমি থানাতে অভিযোগ জানানোর লেগে যাচ্ছি ওই দিন যখন আইসে ম্যানেজার আইসে ইঞ্জিনিয়ার আইসে আমি কইছি যে আপনারা থানাতে অভিযোগ করেন তো থানাতে অভিযোগ করলে আপনারা কথা আমি হ্যাঁ কথা বলতে পারবেন সমস্যা নাই আমরা কথা বলি না তারা তো তার থানাতে অভিযোগ করতে রাজি না থাকে যদি রাজি হতো কারা কারা ইঞ্জিনিয়ার আর ম্যানেজার তখন থানাতে কমপ্লেন করতো থানার লগে লগে আই বাড়িকে চেক করতো যে অন্য মানুষে করতো যে রডটা ইয়াতে ইঞ্জিনিয়ারের গাড়ি আগে আর লাল ক্যান্টারের গাড়ি রড লইজার দিনে দেখছি তো কথাটা পরিষ্কার হয়ে যেত সুর কারা সুর তো সে নিজে সুর আর কাজ তো বন্ধ রাখি কাজ তো এখন মানুষের ধান ফান লইতে কইলাম না তো আমরা দুনিয়া এই বিয়ের দিনে আমরা সব এইখানে রাখি আমরা ঘাসি গানে রাখি আমরা রাখতে পারতেছি না সব উঠানোর মধ্যে আমরা টালাই রাখছি এই যে জল ঢুকে দুনিয়া সিমেন্টই নষ্ট হইতেছে ফোন করে করে আমি কইছি সমস্ত সিমেন্টের নিচে দিয়ে নষ্ট হয়ে যেতেছে এতবার ফোন করে কোনের পর সিমেন্টের দিকে সরানো হয়েছে না এটা সবটি নষ্ট হইতেছে না কিছু রড এখানে নষ্ট হইতেছিল তাও 6 মাস পরে আইয়া তারপর আমি ফোন করার পরে এখান থেকে সরাইছি কিছু যে ইয়ে বানায় রেখে গেছিল পুকুরের মধ্যে পড়ে রয়েছে তাও আমি ফোন করে ম্যানেজারের ফোন করে কইছি এরপরে তারপরে পুকুর থেকে উঠে নিয়েছি এটি আপনার নাম রুনাধর মজুমদার আপনার হাজবেন্ডের নাম পীযুষ কান্তি মজুমদার আপনার শ্বশুরের নাম দিলীপ মজুমদার এটা কোন জায়গা এটা পশ্চিম হরিণা বাবুগ্রাম এটা কোন রোডে কাজ চলতেছে এটা হরিণের রোড হচ্ছে মানে বাবুগ্রামের রাস্তা বাবুগ্রামের রাস্তা হ্যাঁ এই রাস্তাটা 6 ইঞ্চি করা ছিল কিন্তু 6 ইঞ্চি পুরা নাই আছে 5 ইঞ্চি 1 ইঞ্চি করে বাঁচালার একেতে সিজ বাসার একেতে সিমেন্ট বাসার এখানে শুনছি এক ব্লগে 35 ব্যাগ আমি সঠিক জানি না তো অন 15 ব্যাগ দিয়ে কাজ করার 15-16 ব্যাগ দিয়ে কাজ করার এই জায়গাগুলো আর এইখানে যে জল দিবার ছিল আজ অব্দি জল দেয় না একদিনও জল দেয় না তো রাস্তাটা আর টেম্পার হবো কত এই যে মানুষের ধানের খেরগুলা গাড়িতে যায় মানুষের অসুবিধা কষ্ট হইল এই দূর এটা গাড়িতে যায় গাড়িতে এমন যাইতে পারে না গাড়ি ঢুকতে পারে না এতটা করছি 20 দিন পর কই পাথর ফেলাই আমরা বাড়ির ভিতরে ঢুকতে পারি না যা অসুবিধা 1 সপ্তাহের উপরে তারা কাজ বন্ধ করছে আগে একবার কাজ ধরি 7 দিন কাম বন্ধ রাখি আমরা এসে রেখে যাচ্ছে সিমেন্ট কম আছে আমি দেবো সিমেন্ট কম আছে তাইলে আপনারা বাসতে বই এখানে ফাড়া দেন হ্যাঁ আমারে কম করে তাহলে এই ভিডিও অবস্থা কি দেখেন কিভাবে ও দেখছেন নি ওই হিন্দি ওই ভাঙ্গে গেছে গা ওই সামনে ওই দিক দিয়ে ওই সাইডে দিক পুরা এইখানে রাখছি রড রাখছি সিমেন্ট রাখছি
আজকে আমরা এখানে শান্তিরবাজার থানাতে আমাদের ডিস্ট্রিক্ট যে রাইট কন্ট্রোল যে স্কোয়াড আছে তাদের নেতৃত্বে আজকের দিনে সচরাচর যেটা আমাদের খুবই দরকার, কয়েকদিন পর পর আমাদের এজিটেশন হয়, আন্দোলন হয় সরকার অফিসের সামনে, রাস্তাঘাটে, রাজপথে। সেই পরিস্থিতিকে কিভাবে আমরা মোকাবেলা করতাম পারি ইন ফিউচারে, যার জন্য আজকে প্র্যাকটিস করা হয়েছে। এবং এই প্র্যাকটিস আমরা সচরাচর করে থাকি এবং এরপরে আমাদের যে বাইখরা থানা আছে ওইখানেও প্র্যাকটিস হবে। আজকে শান্তিবাজার থানাতে হচ্ছে? আজকে শান্তিবাজার থানাতে হচ্ছে। जिसके ऊपर धमकी दिया जाएगा वो फायर करेगा, वो का नीचे होगा। सुनो आपका मजमा घोषित किया गया है, आप लोगों को चेतावनी देती है, जल्द से जल्द वरना आप पे कानूनी कार्रवाई की जाएगी, गोली की कार्रवाई की जाएगी। फायरिंग इन द डायनेमिक बोर, फायरिंग इन दौड़ के चल। दो एलिमेंट टूटा, दो सेल टूटा, बाकी सब ठीक। गैस एलिमेंट रिपोर्ट। गैस एलिमेंट का 2 सेल ने फायर किया, बाकी ठीक सर। राइफल एलिमेंट रिपोर्ट। राइफल एलिमेंट का 5 राउंड फायर हुआ, इसमें 2 आदमी जख्मी हुआ और 2 राउंड हुक्का गुम और बाकी सब कुछ ठीक ठाक है। फास्ट लाठी घायल हुआ, उनको एम्बुलेंस में भेज दिया गया और 2 राउंड फायर हुआ, 2 खाली खोखा मिस है, 2 पार्ट्स मिला, 2 मोबाइल मिला। अभी अगला कार्रवाई के लिए हुक्म प्रदान करे श्रीमान। ठीक है, उसको अभी फील्ड में तैनात रखो, निगरानी रखो। ठीक है, अगर कुछ होने से रिपोर्ट करो। ठीक है, जय श्री राम। भाई कैमरा होती है हमारी मांग पूरी करो हमारी मांग पूरी करो अन्नपूर्ण समिति और भी बाकी होने जा रहा है, अभी फायर का अनुमति दीजिए। कमर के नीचे फायर करना वही है सर, कमर के नीचे फायर होगा। अरे मैं देखो ना जिसके बदन का
বস 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 বিশ্রাম হ্যান্ডেল করেন সাফা ফায়ারিং এলিমেন্ট আমাদের দাবি মানতে হবে সাইলেন্ট সংগ্রাম চলছে চলবে পার্লামেন্ট চলছে চলবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে ফায়ারিং এলিমেন্ট জানি ভাই মোর ফায়ারিং এলিমেন্ট মানতে হবে দলে সংগ্রাম চলছে চলবে দলে সংগ্রাম চলছে আমাদের ফায়ারিং এলিমেন্ট ঘটনা হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিসটা কলাইছে যে বজর বাজারটা পার হয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, দেখি দুইটা বাইকের সংঘর্ষ, বাইকের সংঘর্ষ। আমরা যেন দুইজনকে সিরিয়াস কন্ডিশন পাইছি। আমরা মানে এরা এই দুজন রেস্কিউ করে আমরা বিশালগড় মহকুমা হসপিটাল নিয়েছি। নাম জানা গেছে? নাম একটার নাম পাইছি বাপন দেবনাথ, 24 বছর। এও মানে এটা ঠিক না, মানে আনন আরে এক্সাম তো মানে এটা সিরিয়াস তো তারিখে গাছগুলো কাটছে। আমি ওই সময়ে আমি আসলাম, বাড়িতে আসলাম না আর কি। তো আমি এখানে বিগত 40 বছর ধরে আমি এখানে এই জায়গাটা দখল সত্ত্ব হিসেবে আমার আছে আর কি। আমি এটা খাস ভূমি, এটার আমি এখানে খাস ভূমিতে আমি অ্যালটমেন্ট পাওয়ার লাগে আমি কয়েকবার আমি পেয়ার করছি, আমি অ্যালটমেন্ট পাইছি না। আমি অনেক চেষ্টা করছি যে অ্যালটমেন্ট পাওয়ার লাগে, কিন্তু দেখা গেছে কিন্তু আমার পাশের যে জায়গাগুলো, ওই জায়গাগুলো নিয়ে কিন্তু তার একটা বিবাদ ছিল। ওই বিবাদের কারণে দেখা যাচ্ছে বিবাদের কারণে কিন্তু তারা জমিন কাটতে গিয়া দেখা যাচ্ছে আমার জমিনের গাছগুলো কাটতে তারা ইয়ে করে নষ্ট করে লেছে। কতটা গাছ কাটছে? প্রায় 200-র উপরে গাছ কাটছে। আপনি এখন কি চান? আমি তো চাই যে যে আমি তো গরিব মানুষ, বুঝছেন না। আমার অ্যাকচুয়ালি তো আমার এই গাছের উপরেই কিন্তু আমার সংসারটা কিন্তু নিয়ে এখান থেকে এই গাছের থেকেই আমি কিন্তু গাছের কাজ করে এসে কিন্তু আমার সংসারটার প্রতিপালন করতেছি। যে আজকে এই গাছটি নাই মানে কিন্তু আমার সংসার অচল একদম। যে আপনি কে কাটছে গাছগুলো? গাছে অ্যাকচুয়ালি তো ওই যে পাশের যে জমিনটার যে মামলা আসলো, যিনি ওনার যে কাগজ আছে বিক্রম ঋষি দাস, নরেন্দ্র ঋষি দাসের ছেলে বিক্রম ঋষি দাস ওই তাইনার ছেলে আর বাবা মিল্লা, দুজনে মিল্লা তারা কাটছে। আপনার গাছ কাটবো এটা কোনো ইনফরমেশন দিছে আগে? না, আমি এমন কোনো ইনফর্ম কিছু পাইছি না আমি যে আমার গাছ কাটবো কি আসল বিষয়। আপনার নাম? আমার নাম বিকাশ পাল। জায়গাটার নাম হইল এটা আপনার আমরা ধলাবিলের ইয়েতেই, এটা রামচন্দ্রঘাটের এরিয়া পড়ছে আর কি।
ধন্যবাদ। দেখো জায়গা এরা সব চেয়ারা দেখো, এই দেখো চেয়ারা, এরা জায়গা ওখানে রাস্তা দিয়া এখানে আমার এরা রাত্রে হইলে গাছ কাটে ওখানে জায়গা। আয়ো আয়ো সব আয়ো, আসেন রে, সব গাছ কাটতে লাইছে, আয়ো আয়ো সব আয়ো। দাঁড়াও দাঁড়াও, সবটির মুখ তুলো, হের মুখ তুলো, দাঁড়াও দাঁড়াও, এ বাজে করে, এ দাঁড়াও, এ বাগে কেলিকা রে, দাঁড়াও। আমি লুকাইছো না, ওই একদম করো। এর নাম কিতা? হ্যাঁ নাম কিতা? আমার নাম, হ্যাঁ নাম জান লাগে না। মুখে টালাম, মুখ দেখাই না রে, মুখ দেখে রাখে রে। মুখ দেখাই না। আমরা কিন্তু কাটবার লেগে বাধা দিছি না স্যার, আমরা কিন্তু কাউরে কিন্তু কাটবার লেগে বাধা দিছি না, কেউ না করতেছে না, কিন্তু আমরা ভিডিওতে উঠতেছে কিন্তু কথা বলি না, প্রথমে তো না করছো না, তোমরা শুনিয়ে লও তারা কিটা কইছে। আমরা কিন্তু ভিডিওতে কিন্তু উঠতেছে, কিন্তু প্রপ থাকবো, কেউ মিথ্যা কথা বলতে না, আমরা কিন্তু কাউরে না করছি না কাটবার লেগে, একদম না, এটা কোর্টের ব্যাপার, কোর্টের উপরে কেউ নাই, কিন্তু আমরা কিন্তু কাউরে না করছি না। তোমরা কাটো, কোনো অসুবিধা নাই, আমরা শুধু জাস্ট আইডেন্টিফাই করার লেগে আমরা ছবি রাখতাম, আর কিছু না। স্যার সামনে আছে, স্যার আমরা বুঝাই করছে, আমার 44 দাগে কি জানি তো আমার পড়ছে না, এটাকে খেলে, এইটাই আমি শুধু জানাবার লেগে আইছি।
রয়েছে তো এটি আরো কোনো অসুবিধা স্যার আমরা তো আমরা আগেও বলছি তোমার সঙ্গে বাকি জায়গাটা তো অভিযোগ কাটছে লোকে হেটাও করছে তো বুঝলি বিষয়টা আমপুরা না আমার জায়গা কাগজপত্র আমার আছে জায়গা সত্ত্বেও কিন্তু আমার তারা জায়গা ইয়া দেয় না দখল দেয় না এটা নিয়ে অনেক মিটিং হয়েছে মেম্বার টেম্বার লিয়ে মিটিং হয়েছে পঞ্চায়েত কোনো কাজ করে না তারা কে দখল করে এই তাজু মেম্বার ফরিদ মিয়া আয়ুব আলী আনসর আলী তারা দখল করে রাখছে এখন আপনি কি চান আমি চাই সুন্দরভাবে এটা যেন মীমাংসা হয় যেমন যাতে আমি জায়গাটা পাই আপনার জায়গা আপনার মানে যাতে চান কাগজ সত্ত্বেও আমি পাই কি নাম আপনি আমার নাম মোহাম্মদ উলুমিয়া হ্যাঁ উলুমিয়া এই জায়গাটার নাম এটা রতননগর कहाँ से हैं आप? कोई है आपका घर वाला कोई है? हाँ? शराब पिया था क्या? हाँ? नशा किया था? বিচার বিলতে কেন হয়েছে একটা গলায় ছিল যে বাচ্চা লইয়াকে বেড়ে গেছে গা তারপরে জনসাধারণ ফিরে ওটা দিছে আর কি মানে বাচ্চা চোর সন্দেহে নাকি হ্যাঁ হ্যাঁ বাচ্চা চোর সন্দেহে তো কি আপনার প্রাথমিক তদন্ত কী দাম বলতেছে অন্তত মোটামুটি এত বেশি কোনো এফেক্ট হয়েছে না মোটামুটি মাত্রা মধ্যে একটু ব্যথা হয়েছে এক্সরে হয়েছে মানে রিপোর্ট যায় মানে আদৌ কি বাচ্চা চোর না ওপরে তো কী করবো আমরা তো গিয়ে যেটা গলায় সেটা দিয়ে গেলাম আর কি মানে
পরে তদন্তের পরে বোঝা যাবে কী হয়ে যায়। ইসাবিল কোন জায়গা থেকে? এটা ইসাবিল বাট্টা চুমেন্টের একটু আগে। নামটা পাওয়া গেছে না? নাম তো বিনোদ নাকি বললো এখন, কিন্তু পুরো নাম জানি না কোনো ত্রিপুরা যাবে যাবে ত্রিপুরা মনে হইতেছে না? না না, হ্যাঁ বাইরের লোক ছিল। কি হ্যাঁ নাম বলো তো। तुम्हारा नाम क्या है? हाँ नाम क्या है? नाम बोलो, सुनिए नाम बताइए अपना। না ভাইটাল টিভি আছে তুই বলে বাগান নিজেতে ঘটনাটা আমার হচ্ছে কৈলাসর রোডে মনতলা এলাকা একটা অ্যাক্সিডেন্ট হয় আমার গাড়ি একটা বাইক TR05C7443 এই নম্বরে বাইকটি সেলফ অ্যাক্সিডেন্ট করছে। এতে দুইজন লোক পাইছি, তাহলে একজন নাম শ্যাম তাঁতি 19 বছর আর একজন নাম সুশান্ত তাঁতি 19 বছর। তাদের বাড়ি পিরোজপাড়া হাফলং। তাদের জন্মনগর হসপিটাল লক্ষণ দিয়ে দিচ্ছি আমরা। আমাদের স্বাভাবিক অবস্থায় কেমন আছে? এটা রক্তাক্ত অবস্থায় আছে। মাথা ওরা কি বেশি ইনজুর্ড হয়েছে? ইনজুর্ড হয়েছে মাথা। আচ্ছা ঠিক আছে। আর নাম কি? ওরকম দিলাম দিলাটা নিজে নিজে বললে তা কি চলাই আমি খবর পেয়ে গেছি বর্তমানে আমাদের জাতীয় মধ্যে অন্যতম হচ্ছে 29 শীতের শ্রম আইন ছিল স্লোগান দেন না
আপনারা সবাই অবগত আছেন যে গত 21শে নভেম্বর থেকে দেশে যা নিয়ে দেশের শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, বেকার, যুব সমাজ সকলেই উদ্বিগ্ন ছিল, প্রতিবাদ মুখর ছিল যে আমাদের দেশের স্বাধীনতার পর থেকে প্রচলিত শ্রমজীবী মানুষের স্বার্থে যে 29টা শ্রম আইন এগুলিকে মোদিজি পরিবর্তন করে প্রধানত কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তি যে গাঁটছড়া এই তাদের স্বার্থে শ্রম কোড 4টি শ্রম কোড করার যে উদ্যোগ তার বিরোধিতা করে আসছে। সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে একে পাশ করিয়ে নেওয়ার পর গত 21 তারিখ তা লাগু করেছে। এটা দেশের শ্রমজীবী 90% মানুষকেই এই আইনের আওতার বাইরে রেখে দিয়েছে। আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই, এতে যারা ক্ষতিগ্রস্ত হবে শুধু শ্রমজীবী মানুষ না, কৃষিজীবী মানুষ, বেকারদের ভবিষ্যৎ একেবারে ভয়ঙ্কর অনিশ্চয়তা সৃষ্টি হবে। প্রবীণদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। উপরন্তু আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে আছেন, আপনাদের জন্য এই আইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 1955 ইংরেজি এবং 58 ইংরেজিতে সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতায় যে আইন লাগু করা হয়েছিল সেই আইনকে পরিবর্তন করে এটা সম্পূর্ণভাবে সরকার, কর্পোরেট জগৎ এবং বড় বড় মিডিয়া হাউসদের মালিকদের হাতে আর হচ্ছে বিজ্ঞাপনদাতাদের হাতে তুলে দিয়েছে। এতে সাংবাদিকদের যে ন্যূনতম নিরাপত্তা এটাও বিঘ্নিত হবে। এটা প্রত্যাহারের দাবি সহ রাজ্যের শ্রমজীবী, কৃষিজীবী মানুষের স্বার্থে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে 9 দফা দাবিতে আমাদের এই আজকে রাজ্য ভিত্তিক 8টা জেলা সদরে আমরা ডিএম অফিসের মাধ্যমে আমরা
রাজ্যের মুখ্য সচিবের কাছে 9 দফা দাবিতে স্মারকলিপি পেশ করার উদ্দেশ্যে আমরা আজকে এখান থেকে মিছিল আমরা সংগঠিত করছি। এখান থেকে আমরা ডিএম অফিসে যাব, সেখানে আমাদের এক প্রতিনিধি দল সেই দাবি সনদ তুলে দেবে। দেওয়ার পর আমরা বিশদে এই যে সামগ্রিক বিষয়টার উপর আমরা সেখানে একটা সংক্ষিপ্ত সভা করার চেষ্টা করব। এটাই হচ্ছে আজকের কর্মসূচির মূল। আমাদের মেইন টার্গেট কি? মানুষকে আত্মনির্ভর বানাও। এই আত্মনির্ভর করতে হলে আমরা 4টা জিনিসের উপর গুরুত্ব দিচ্ছি। নাম্বার 1 এগ্রিকালচার, নাম্বার 2 ট্যুরিজম, নাম্বার 3 এনার্জি, নাম্বার 4 ফরেস্ট। এই 4টা জিনিসকে সামনে রেখে আমরা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে চাই। ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই। এবং আপনারা জানেন ত্রিপুরার সামগ্রিক উন্নয়নে কৃষির ভূমিকা, কৃষকদের ভূমিকা 100%-এর মধ্যে 46%, আর ট্যুরিজমের ভূমিকা 41%, ইন্ডাস্ট্রি 13%। তাহলে মেইন এগ্রিকালচার অ্যান্ড ট্যুরিজমকে আমরা গুরুত্ব দিতে হবে। সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রিকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আজকে এখানে ট্যুরিজমের যে প্রমো ফেস্ট, উদ্দেশ্য কি? আমরা একটা উৎসব করে প্রমোট করছি ট্যুরিজমকে সারা ভারতের এবং সারা বিশ্বের নজরে নেওয়া, যে আমরা ত্রিপুরাতে কি কি ট্যুরিস্ট রয়েছে, কি কি ট্যুরিজম রয়েছে। আজকে 7 বছর আগে আপনারা যদি গন্ডা তুইসা যাই, নারকেল কুঞ্জ গিয়ে দেখুন তো, আগে যখন আমি যেতাম জলের মধ্যে নৌকা দিয়ে যেতাম, এক্সট্রিমিস্টরা বসবাস করতো নারকেল কুঞ্জে। আজকে যান, অল স্টার ফ্যাসিলিটিজ ইজ দেয়ার। এটা কার কৃতিত্ব? ট্যুরিজম মিনিস্টারের কৃতিত্ব, ওই ট্যুরিজম ডিপার্টমেন্টের কৃতিত্ব, আর ওইখানকার মানুষের। আজকে আমাদের এই যে আমরা হিল স্টেশন বলছি, আমি সিমলা গেছি, দার্জিলিং গেছি, শিলং গেছি, সিকিম গেছি, গ্যাংটক, আরো যত হিল স্টেশন আছে। আমাদের এই জম্পু হিল স্টেশন কোনো মতেই কম নয়, বরঞ্চ নাম্বার 1 বলতে হবে। কারণ ক্লিনেস্ট, টুরিস্টরা চায় আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চাই, তার ব্যবস্থা থাকতে হবে। আজকে সেরকম ভাবে ইডেন, আজকে একটু আগে আমরা ইডেন টুরিস্ট লজ ওপেন করে এসেছি। এবং এই যে প্রোমো ফেস্ট আগে কোনোদিন করেনি, গত বছর থেকে শুরু হয়েছে। গত বছর 24-এ আন্ডার দি লিডারশিপ অফ আমাদের প্রেজেন্ট ট্যুরিজম মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রী আছে, মিলে প্রোমো ফেস্ট শুরু করেছে। এবার 2nd ইয়ার। তো আমাদের উদ্দেশ্য পর্যটন শিল্প, শুধুমাত্র পর্যটনকে এটা আজকে শুধুমাত্র পর্যটনের জন্য এটাকে শিল্প হিসেবে ট্রিট করছে। এটা একটা শিল্প, সেজন্য শিল্পকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা। এটাই প্রমো ফেস্ট, জাতি জনজাতির মধ্যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করা। এবং takhuk tabuk ni bejebu tini ni pandani wasik naithatok luwachibani bagi tabuk pandanu lamsokui welcome speech eba lamsok mungkok nariganu Tripura Tourism Department ni
Tangphang Okra एबा Secretary Baramgarang Muchang UK Chakma IAS sir. Please sir. May I now have the honor to welcome and for the welcome speech by Sri UK Chakma IAS Secretary Tourism Department Government of Tripura. সবাইকে নমস্কার যতন খুলুঙ্কা চিবাই বেকুনরে জুজু আজকে ত্রিপুরা ট্যুরিজমের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই ভাংমুন প্লেগ্রাউন্ডে আমরা ইউনিটি প্রোমো ফেস্টের আয়োজন করছি এই ভাংমুন মাঠে আয়োজিত 2 দিনের যে প্রোমো ফেস্ট এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী উনি আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমি ওনাকে দপ্তরের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি I welcome you sir from my core of my heart on behalf of the tourism department. You have attended with us despite your busy schedule. Our efforts will go to vain. We won't be able to achieve the desired result. And keeping that in view, under the able stewardship of our Honorable Prime Minister Narendra Modi ji and visionary leadership of our Honorable Chief Minister Professor Dr. Manik Shah, we have been progressing towards the development in terms of infrastructure, in terms of culture, in terms of food, everything. Tourism has come across in the coming times and we are progressing gradually and we have to go a long way in the coming times. Our Secretary Mr. Chakma was citing about homestay facilities. What was the homestay? The number of homestay in the state was nothing. In 2014, during the starting of Promofest Festival, 9 homestay license was given at Narikal Kunj by the Honorable Chief Minister. And now, after a span of 1 year, the number of homestay has increased to 150 in the Narikal Kunj vicinity only. In the entire state, if we calculate, the number of homestay has gone to 250 plus. And we are very happy that last year, one retired Air Force official in front of that Bhangmun, our Eden Tourist Lodge, one retired Air Force official has started his homestay and he has dedicated the homestay facilities under the fighter jets like Rafale, Tejas, Jaguar, etc., etc., after getting retired from his service. So it speaks in volume. The homestay facilities, each and every time, people coming in large number, they're getting the homestay facility in cheaper rate. They're getting fooding facility in cheaper rate everywhere to different nooks and corners of our state. And we have to take it forward in the coming times because tourism, in one side, we have to give infrastructure to showcase our state to the rest of the world. And on the other hand, we must give livelihood to the unemployed youths of our state, which is the main intention of our Honorable Prime Minister. And I assure you, ladies and gentlemen, that in coming 12 to 15 months, we'll have a complete different horizon of tourism altogether. When it comes to infrastructure, when it comes to road facility connectivity, when it comes to cultural tourism, spiritual tourism, ecotourism, we all have been working in a holistic manner to take our state forward to the national level and showcase our state
to the outside of our country as well. And keeping that in view, we have been working hand to hand, shoulder to shoulder with Government of India, as well as under the guidance of our Honorable Chief Minister, Professor Dr. Manik Saha. Our Senior Minister, Atal Lal Nath, is also here. We get valuable suggestion from him on different occasions. Today, he has come all the way from Agartala, covering a good distance. Shantana Chakma, Philip Priang, who belong to your region only, they have been always keen to inspire us, to motivate us, so that tourism get boost in this part of the state. And we assure you that in the coming times, this hill station will be one of the finest hill station in the entire northeastern region. And you people will be proud of that one day. These days are not far away, ladies and gentlemen, my dear brothers and sisters. This Wooden Tourist Lodge, it was in a very deplorable condition. We have taken the initiative, Tourism Department. Now, the galaxy of leadership which are sitting there on the dais, we have inaugurated the renovated structure of Eden Tourist Lodge. By Siri Sitini Sirimung Risha no Tabukni Bechebo Risha by Shajok Jak Klai Balai Naitotok Chung Sasa Tati Tabuk Musing Lai Tongo Chung Joto no Yafa Korop Line, come on! Balai Balai Kena Hambai Norok Joto no Tay Pai Manjak Pine Joto Narawai Rock no. Ladies and gentlemen, shall we all rise up for the national anthem? Shall we all rise up for the national anthem? Sing joto basalayana national anthem ne bagai. Ole. पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा Mutaino Koshol Naithokmani Mokolo Tongregi Tangane Hai Naididu Naithokridu Wansugridu Katangridu Manipuri Tunain ma thua moi takaranen tir no batuak tehi Manipuri ane. Ladies and gentlemen, the beautifully crafted woman costume of the Manipuri. Helama stage naya hian ron phei ula alomom playang. After the felicitation, our dear dignitaries will go to the selfie point and take a few photographs and later on take their valuable seats as an audience later. And also we will go ahead and burst the crackers and the lantern will be lifted up in the air. Tuna hian homestay Chazual Loman Semna Naidona Ehi Tripura Tourism Department in Atlan Suate Anni Pakatna
Mrs. Lalen Koli, Tansquil Homestay, Beliang Chip, Zampui Hills. Ania Pani Nahi, Pu Santos Chakma, SS Homestay, Konpui 1, Zampui Hills. Pathum Nahi, Pu Sahing Lovasailau, MJ Homestay, Puldung Say, Zampui. Nia Palina, Pathum Na Thau, Pu Lalen Sanga, Sky Chalet Homestay, Vangmun, Zampui Hills. Ani. Mi kan ti zo hian homestay thar registration certificate hlan na nei ani ngal dona pi muan kungi om hnai ani chuan khong in stage lama hian ron phei se pi muan kungi ma hi om rem chang lo ani chuan ai o tu tur poron kal thei ani o ama oma do the honor for the first prize for excellence in service in homestay, I would call upon Sri Sushanta Chaudhary, Honorable Minister Tripura Tourism, to do the honor. For the second prize, I would call upon Sri Ratanlal Nath, Honorable Minister Power Department, to do the honor. To do the honor for the first prize, call upon Sri Vyak Chungnungwa, BSC Chairman, Zampui Hill. Second, to do the honor, I would call upon MDC Shailendranath to do the honor. And for the third, do the honor for the third, and now call upon Sri Ajanta Kumar Chaudhary, Honorable Chairman BAC, Laljuri RD Block. For the joint third prize, to do the honor, may I call upon Srimati Aparna Nath, Honorable Shavadipati Uttar Tripura Zilla Parishad. Handing out of a new registration certificate to newly. For the joint third prize, may I now call upon May I now call upon Srimati Shantana Chakmaji, Honorable Minister, Industry and Commerce, the Government of Tripura. Shall we give them a round of applause, people?
for doing such an excellent services for the people giving service in homestay. And now we go to the next session wherein we will be handing out of new registration certificate to newly established homestay in Jampu Hill. ওই যে এই বৃষ্টির কারণে এবছর তো পাখি নাই বেঁধে গেলে কম আর কি, নাহলে এই সময় তো প্রচুর পাখি থাকে, মাইগ্রেটরি বার্ডসগুলো আর কি। এটা করা হয়েছে যে এটা কি ভালো হয়েছে না কি? না এমনিতে তো ঠিকই আছে, কিন্তু ওই এই বৃষ্টিটা মেইনলি যদি এফেক্টেড আর কি, যদি মাইগ্রেটরি বার্ডসগুলোর জন্য এই বৃষ্টিটা মেইনলি এফেক্টেড। শুনলাম এটা নিয়ে নাকি মানবাধিকার কমিশন ওইগুলো দুইটা মামলা চলছে আর কি। তো মাইগ্রেটরি বার্ডসের প্রোটেকশনের জন্য এটা একটু নজর দিলে ভালো হয়। আবার দেখলাম একদিন আপনার ওই যে ফরেস্টের ডিএফও শিক্ষা দপ্তর থেকে অনেক অধিকর্তারা এসেছিলেন এখানে দেখার জন্য। তারপরে জানি না পরবর্তী সময় কী হয়। প্রচুর, আমরা তো এই পাশের কোয়ার্টারে থাকি, প্রচুর পানে পাখি আসছে এই সময়টাতে, কিন্তু এইবার কম আর কি। এখানে একজন আছে আপনার সত্যি তো, যেটা সত্যি। নর্থ ইস্টে এই ট্রেনে দিয়ে ভালো একটা থাকে, কিন্তু সুনিতা বারবার করার পরেও এই কাজটা করছে না। সুনিতা গ্লোবাল নিউজ করাইছে আর নাই তো দেখেন না একদম। আমি ওই সেনগনে কাজ করছি অনেকদিন এখনো। আমরা বিনম্রভাবে অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে এসে আসন গ্রহণ করতে আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র এবং প্রাক্তন এলাকার জনপ্রিয় বিধায়ক মাননীয় পরশ বলছি জ্ঞানী আলো আমরা চাই আরো আমাদের বিকশিত হোক। বারুণভাবে গঠন করা হয়েছে একটা সরকারি সকলের কাছ থেকে বইয়ের মধ্যে আমি অনুরোধ করবো যারা পরস্পর রয়েছে তোমরা সামনে চলে আসো। বরণ করা হবে আমাদের বিশেষ অতিথি শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব মাননীয় শ্রী রাজা ওনাকে আমরা বরণ করে দেব একগুচ্ছ পুস্তিকার মাধ্যমে। আমরা যেন অনেক দিন দেখতে পারি।
বালিবিদ্যালয় বিদ্যালয়ের ছাত্রীরা। শিক্ষক সম্মাননা প্রতি আমরা দারুণভাবে আনন্দিত বন্ধু সকল সম্মাননা আমাদের সকালে प्रोग्राम है इसमें लगातार मनोज रोही जी मेरे पास आके मुझे बोलते थे कि आप इस प्रोग्राम में जरूर आए तो এবং আমাদের আজকের আয়োজনের শেষে উত্তর জেলার বিশেষ অসংখ্য ধন্যবাদ দক্ষিণ জেলার বিশেষ बहुत सारे सेक्टर्स में काफ़ी अच्छा काम इन्होंने किया है। मैंने इनसे पूछा कि भाई आपका इम्पोर्टेंट काम क्या है जिसकी वजह से आपको राष्ट्रीय लेवल पर एक रिकग्निशन मिला है, तो इन्होंने बोला मैंने जीवन के सारे क्षेत्रों में काम किया हुआ है। तो इनको বিশেষ অতিথি হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় সচিব রাহুল হেমেন্দ্র কুমারজি তিনি খুব সুন্দরভাবে আগে আলোচনা রেখেছেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের অর্থ দপ্তরের ডেপুটি সেক্রেটারি পৃথ্বীরাজ দেবনাথ মহোদয়। আমাদের সঙ্গে এই মঞ্চে আছেন আমাদের এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহোদয়া এবং উপস্থিত আছেন বিধান শিশু উদ্যান মেধান্বেষণ প্রকল্প থেকে আগত গৌতম হালদার এবং অতিথি হালদার মহোদয়া এবং যারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। আমি বলবো যে এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মনোজ রায় এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আজকের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমাদের শিক্ষক শ্যামল কুমার দে মহোদয়কে উপস্থিত সমস্ত আমন্ত্রিত অতিথি এবং এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার প্রিয় ছাত্রীরা এবং সাংবাদিক বন্ধুদের প্রত্যেককে আমি আগরতলা শহরবাসীর পক্ষ থেকে অনেক স্বাগত শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি প্রথমে বিধান শিশু উদ্যান মেধান্বেষণকে এবং এই রাজ্যের যিনি কনভেনার মনোজ রায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুন্দর ব্যবস্থা করার জন্য। এই ক্ষেত্রে আমি বলবো মেধা অন্বেষণ বলতে আমরা যেটা বুঝি মেধাকে তৈরি করার ক্ষেত্রে যারা কারিগর তাদেরকে সম্মানিত করার একটা বিশেষ দিক। কিন্তু আমরা সবসময় শিক্ষক শিক্ষিকাগণ অক্লান্ত পরিশ্রম করে যারা বর্তমান আগামী প্রজন্মের ভবিষ্যৎ যারা রাষ্ট্রীয় চিন্তায় রাষ্ট্র গঠনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য সামনে অবহিত করে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে তারা যে অবদান বা কাজ করে থাকেন তাদেরকে স্বীকৃতি দেওয়া বা মূল্যায়ন করা বা সম্মান প্রদর্শন করা মেধা আমি হলো বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ এটা করেছেন। তো আমি বলবো এখানে আমাদের সেক্রেটারি সাহেব অনেকটি বলেছেন, ডিরেক্টর সাহেব বলার চেষ্টা করেছেন
আমাদের রাজ্যে এখন কিন্তু শিক্ষা ব্যবস্থা সারা দেশের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে কিন্তু একটা এক সূত্রে বাধা। সেই কারণে আগে যারা এখানে শিক্ষক ছিলেন বা শিক্ষকতা করেছেন বা আমরা যারা স্টুডেন্ট ছিলাম, আমাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বা শিক্ষা দানের ক্ষেত্রে কিন্তু আগে যে অবস্থা এখন সেই ক্ষেত্রে নেই। এখন আমল পরিবর্তন হচ্ছে, গুণগত শিক্ষার মান উন্নত হয়েছে। এখন ওই স্টুডেন্টদের আমরা যেভাবে পড়াশোনা করেছি, এই বিদ্যালয়ের যে চেহারা ছিল, আমি এই এলাকারই ছেলে বা বাসিন্দা ছেলে, আমরা এই বিদ্যালয়ের চেহারা দেখেছি, কিন্তু একটা আমল পরিবর্তন হয়েছে। সমগ্র রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমল পরিবর্তন করে, শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে এবং শিক্ষা নীতিরও ব্যবস্থা পরিবর্তন হওয়ার ফলে এখন স্টুডেন্টদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকটাই বড় আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তিতে তাদেরকে শিক্ষিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এখন স্টুডেন্টদের আগে আমরা জানতাম যে আমাদের এখন আগরতলা বা ত্রিপুরাতে যারাই একটু ভালো পড়াশোনা করতেন বা উচ্চশিক্ষার জন্য তারা এই রাজ্যে ইচ্ছেগুলি তারা শিক্ষা গ্রহণ করতে পারতেন না, তা বহিরাজ্যে যেতে হতো। অনেক মেধা, অনেক থাকলেও তারা কিন্তু আর্থিক সচ্ছলতার অভাবে বা সুযোগের অভাবে তারা তাদের মেধার বিকাশ বা মেধা সমৃদ্ধ করতে পারতেন, প্রকাশ করতে পারতেন না। কিন্তু এখন রাজ্যে আমাদের স্টুডেন্টদের বড় জায়গা তৈরি হয়েছে। এখন বড় বড় মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিদ্যালয় তৈরি করা হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তির সিস্টেমের মাধ্যমে। কাজে এখন আমাদের দেখা যায় আগরতলা এই রাজ্যেরও প্রায় 450 মেডিকেল স্টুডেন্ট এখন আমাদের রাজ্যে শিক্ষা গ্রহণ করতে পারে। তারা আগে অনেকেরই বাইরে যাওয়া সুযোগ ছিল না, সে কারণে মেধাগুলি এখানে নষ্ট হয়ে যেত, প্রকাশ করা বা রাজ্য গঠন, রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা থাকতো না। তো আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার এই সুযোগগুলি এবং বিদ্যালয় পরিকাঠামো যে উন্নত হয়েছে রাজ্য সরকারের, এখানে সেক্রেটারি সাহেব, ডেপুটেশন তারা অত্যন্ত পরিশ্রম সরকারে আমরা জানি, এবং আমাদের শিক্ষক শিক্ষিকাগণ এখানেও স্টুডেন্টদের প্রকৃত মানুষ তৈরি করার জন্য বা সুন্দরভাবে তৈরি করার জন্য চেষ্টা করছেন। কিন্তু পরিকাঠামোগুলো আরও যথেষ্ট উন্নয়ন যেহেতু দরকার, আমাদের সরকার সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি আবারও আলোচনা দীর্ঘায়িত করে বিশেষ করে আমি এই এলাকা এই বিদ্যালয়ের যিনি শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার শ্যামল কুমার দে, উনি যথেষ্ট বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি ওনার পারদর্শিতা, পরিশ্রম, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্টুডেন্টকে আরও বেশি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য লাগিয়ে কাজ করার যে মানসিকতা এটা তৈরি করেছেন এবং ওনাকে আমাদের জাতীয় পুরস্কার, উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে মনোজ বাবুকে, যিনি এখানে কিচেন গার্ডেন তৈরি করেন। শুধু আমি যখন বিদ্যালয়ে আসি, আমি প্রায় প্রতি প্রোগ্রামে এই বিদ্যালয়ে আসি, প্রত্যেকেই আমন্ত্রণ জানাই তাদের। আমি আমারও এলাকার যেহেতু আমি দায়িত্ব নিয়ে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের চেষ্টা করি সবসময়, কিন্তু তখনই আসি বাগানটা দেখলে আমি আজকে বলেছি, মনোজবাবু আপনার বাগানটা সুন্দর, উনি বলেছেন এটা আমার বাগান নয়, এটা বাণিজ্যের তালিকা বিদ্যালয়ের বাগান। তা সত্যি, কিন্তু কেউ না কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয় সবগুলো তৈরি করার ক্ষেত্রে। তো যাই হোক, আমি আবারও যারা শিক্ষকরা সম্মানিত হয়েছেন তাদেরকে আমি অনেক প্রণাম জানাই। তাদের অনেক অবদানের ফলে অনেক স্টুডেন্ট আমাদের রাজ্যে থেকে বহিরাজ্যে সারা বিশ্বে সব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। আগামী দিনের টিচাররা স্টুডেন্টকে সুন্দরভাবে তাদের মানসিকভাবে তৈরি করবেন শিক্ষার সঙ্গে সঙ্গে এই আশা রেখে, এবং উদ্যোক্তা বিধান শিশু উদ্যান মেধান্বেষা যারা আছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা করলাম। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা। स्कूल अथॉरिटी से बात कर रहा था, यहाँ पर जिस तरीके का पीटीआर हमारे यहाँ पे है, इतने सारे टीचर यहाँ पर है, टीचर्स को देख के भी बड़ा अच्छा लगा। आज के प्रोग्राम में 2-4 चीजें मैं बोलना चाहूँगा, 2-4 चीजें बोलना चाहूँगा, बच्चियों से बोलना चाहूँगा। देखिए, बच्चियों के लिए, वुमेन के लिए, गर्ल्स के लिए अपने खुद के चैलेंजेस होते हैं लाइफ में, और अभी आप सभी लोग बहुत छोटी हैं, तो मैं चाहूँगा कि आप सभी लोग ओपन दिमाग से सोचें, क्योंकि हमारे समाज में ना केवल बाल विवाह, अभी रिसेंटली आप सभी लोगों को पता है कि जो ट्राइबल वेलफेयर, ट्राइबल जो कमीशन है, वहाँ से विजिट किया था, तो वहाँ उन्होंने भी एक बहुत बड़ा इश्यू उठाया। हो सकता है कि इस पेट में नहीं हो, लेकिन एक चाइल्ड मैरिज का एक बहुत बड़ा इश्यू हमारे यहाँ पे है। और दूसरा, कई सारी चीजें हमारे समाज में ऐसी होती है जो बच्चियाँ वैसे ही एक्सेप्ट कर लेती है, जो कि पहले समाज से चला आ रहा है।
तो आप सभी बच्चियों से, हालांकि बहुत छोटी छोटी बच्चियां हैं, हो सकता है मुझे नहीं लगता समझ पाएंगी, नहीं समझ पाएंगी, लेकिन जितने भी पीछे बच्चियां हैं, आप इस समाज में और इस इकोनॉमी में अपना स्थान जब तक नहीं लेंगी तब तक आपको समाज में अपना स्थान, अपनी उचित जो सम्मान है वो मिलना बड़ा मुश्किल है। इसीलिए जो राष्ट्रीय शिक्षा नीति नई आई है, उस राष्ट्रीय शिक्षा नीति में आवाज आ रही है, वो राष्ट्रीय शिक्षा नीति में भी बोला गया है कि हमको पढ़ाई करनी है, ठीक है, लेकिन पढ़ाई के अलावा भी ऐसी बहुत सारी चीजें हैं जो हमें डेवलप करनी है। तो ना सिर्फ आप पढ़ें बल्कि पढ़ने के अलावा, ना सिर्फ आप पढ़ें बल्कि पढ़ने के अलावा भी अपने जो दूसरे जो कैरेक्टर्स में जो आपके वर्च्यूज होते हैं उसको डेवलप करने का ट्राई करें। आप सभी बच्चों से मैं बोलना चाहूँगा, छोटी छोटी चीज़ें बोल रहा हूँ मैं, ज़्यादा बड़ी चीज़ें नहीं बोल रहा हूँ, शायद आपको समझ में आए। एक तो कि आप पढ़ रही हैं, पढ़ना इम्पोर्टेंट है, लेकिन पढ़ने के अलावा मैंने देखा है बच्चे ग्राउंड में जाते हैं लेकिन बच्चियों को ग्राउंड मैंने कम देखा है। ये आप सब लोग, अगर आपकी फैमिली वाले मना करें, कोई भी मना करें, आपको उसका डिटरेंस करना है, राइट, अपना हक लेना है। आपको भी बच्चे की तरह जो राइट्स हैं वो आपको लेना है। मैं टीचर्स को बोलना चाहूँगा कि नई शिक्षा नीति आने के बाद में बहुत सारी ऐसी जो टीचिंग स्किल्स हैं उसमें काफ़ी कुछ चेंजेस हुआ है, और आप देखेंगे कि CBSE की आने वाले कुछ टाइम में ये लोग ओपन बुक से जो एग्ज़ाम है उसको करने वाले हैं। तो बहुत सारे ऐसे चेंजेस हमारे यहाँ पे आएंगे पढ़ाने की स्किल्स को लेके, वो काफ़ी ज़्यादा चेंजेस है। और जो रूटीन में रेगुलर में जो सब्जेक्ट्स आप लोग पढ़ा रहे हैं, हो सकता है उसमें बहुत ज़्यादा चेंजेस आएँ। तो आप लोग एक ओपन माइंड के थ्रू पढ़ाएं, और सारे टीचर से भी मैं बोलना चाहूँगा क्योंकि ये भी समाज के ही एक पार्ट हैं। तो हो सकता है कई बार समाज की बहुत सारी चीज़ें हैं वो उनके दिमाग में भी रहे, लेकिन मैं फिर भी बोलना चाहूँगा कि दिमाग ओपन रखे, बिकॉज आज की 21st सेंचुरी की बच्चियाँ हैं, उनको किस तरीके से आप लोग जो ट्रेडिशनल माहौल है, ट्रेडिशनल माहौल से अलग हटके आपको जाना है। मैं इसीलिए बोल रहा हूँ आज की जो इकोनॉमिकल माहौल है उसमें सिर्फ पढ़ाई करना और पढ़ाई करके कुछ जॉब लग जाना वही इम्पोर्टेंट नहीं है। आज एजुकेशन मिनिस्ट्री के द्वारा स्कूल एजुकेशन को बराबर प्रोत्साहन दिया जा रहा है। आप देखेंगे कि पहले 10वीं के बाद में ITI करते थे लोग, लेकिन अभी वोकेशनल कोर्सेज आप सभी लोगों के सभी स्कूल्स में हम लोगों ने इंट्रोड्यूस किए हैं, और आगे आने वाले टाइम में स्किल एजुकेशन का बहुत बड़ा महत्वपूर्ण स्थान होगा। इसीलिए आप सभी बच्चियों से मैं बोलना चाहूँगा कि ना सिर्फ आप ये पढ़ाई करें, ये पढ़ाई जो आप मैथ्स का साइंस का करते हैं इसका यूज डेफिनेटली है, बट उससे ज़्यादा कई सारे आजकल स्किल्स आ गया है, उसमें आप लोगों को आगे बढ़ना है। तो ये 2-4 चीज़ें मैं आप सभी लोगों के लिए बोलना चाहूँगा। नई तरीके से आप लोग सोचना स्टार्ट करें। आज के जो प्रोग्राम में मनोज राय जी का जो काम है उससे भी आप कुछ सीख सकते हैं। इनका काम हो सकता है काम छोटा या बड़ा नहीं होता, उसको करने का तरीका बड़ा इंपॉर्टेंट होता है। इनका जो किचन गार्डन है, किचन गार्डन लगाते हैं, बाकी डिस्ट्रिक्ट्स में ये लोग सभी को प्रोत्साहन देते हैं। तो आप देखिए काम छोटा है लेकिन काम करने का तरीका ऐसा होना चाहिए कि उसकी आइडेंटिटी सभी लोगों को मिल सके। तो मैं इनको बहुत बहुत शुभकामनाएं देता हूं और बहुत बहुत धन्यवाद कि आप इस एक अच्छे काम के लिए एक लगातार तरीके से आप लगे रहे, और उसमें जो विजिबल चेंजेस हैं वो दिखता है अगर आप दिल से काम करते हैं। अभी रिटायरमेंट पे जा रहे हैं, इनको पोस्ट रिटायरमेंट इनकी लाइफ है बड़ी अच्छी रहे, और मैं उम्मीद करता हूं कि इनका जो एक्सटेंशन है वो एक्सटेंशन भी स्टेट गवर्नमेंट कंसीडर करेगा, क्योंकि इस तरह के अच्छे अच्छे जो लोग हैं, अच्छे टीचर्स हैं, वो सभी को प्रोत्साहन देते हैं, सभी को मोटिवेट करते हैं। और जो प्रेसिडेंशियल अवार्ड जिनको मिला है, शाम बोल रहा हूँ, पढ़ाई एक पार्ट हो सकता है लेकिन वो पूरी जिंदगी नहीं हो सकती। तो आप स्किल डेवलपमेंट अपने आप में डेवलप करने की ट्राई करें, और जीवन के दूसरे क्षेत्रों में आप लोग जाने की कोशिश करें। मैं सभी को जो जिनका आज फेलिसिटेशन होगा, दोनों टीचर्स, बाकी टीचर्स हैं, उन सभी को धन्यवाद देता हूं। और विधान शिशु उद्यान के माध्यम से प्रोग्राम हुआ है, कोलकाता से ये लोग आते हैं, आप बहुत बहुत आपको धन्यवाद और सभी को बहुत बहुत शुभकामनाएं। थैंक यू।
My name is Dr. Sai Krishna. मैं यशोदा हॉस्पिटल सोमाजीगौड़ा में हार्ट सर्जन हूँ. मैं इधर ILS हॉस्पिटल में थोड़े दिन के लिए था, 4 साल के लिए. बहुत सारे पेशेंट का ऑपरेशन किया. अभी मैं अपना वापस बैक टू माई होम टाउन. So I have a connection with this city. I've done surgery for a lot of small kids and adults also. तो यशोदा सोमाजीगौड़ा इज़ अ कंप्लीट फैसिलिटी जिसमें बहुत सारे टीम ऑफ डॉक्टर्स हैं, सारे मल्टी स्पेशलिटी डॉक्टर्स हैं. तो हार्ट रिलेटेड की तरफ से हमारा 8 मेंबर कार्डियोलॉजिस्ट टीम है एंड वी हैव 1 सर्जिकल टीम विच इज़ हेडेड बाय मी. हम पूरा स्पेक्ट्रम जो हार्ट रिलेटेड एडल्ट बड़े एडल्ट्स में जितने भी प्रोसीजर्स हम सब खुद करते हैं, including heart transplant, valve repairs, valve replacements, aortic surgery, bypass surgery, minimally invasive surgery जो छोटा सा incision से जो करते हैं. तो we have a dedicated team and we work very hard towards complete well-being of patients. And our team is completely dedicated to deliver high-quality health care. मैंने ये देखा इन 4 साल में जब मैं यहाँ में था, बहुत सारे लोग हैं जिनका फैमिली हैदराबाद में है और वो बच्चे उनका अपना काम छोड़ के इधर पेरेंट्स का ख्याल रखने आने में दिक्कत होती है. तो अभी ये एडवांटेज ये है कि हम लोग उधर वी हैव द कंप्लीट लॉजिस्टिक कवरेज. वी टेक कंप्लीट केयर ऑफ पेशेंट्स राइट फ्रॉम ट्रांसपोर्ट फ्रॉम हियर पिक अप देयर, जस्ट एज सुकांता हैज ऑलरेडी मेंशन्ड. एंड we assure patients of high quality health care at affordable costs. So we look forward to helping the community for the well-being of patients in Agartala. Thank you. So moreover, sir have it jadi in Agartala patient, and they are all around 2021 से 25 तक मैं इधर ही था ILS हॉस्पिटल में. कम से कम 200-250 पेशेंट्स का मैंने सर्जरी किया है. तो ऑल ऑफ देम रिमेंबर मी फॉन्डली. तो अभी भी जब भी मैं आता हूँ मिलते हैं तो वी आर कमिटेड टू पेशेंट केयर. और जो हमने इधर जो मैंने इधर 4 साल में जितने रिलेशनशिप बिल्ड किया है पेशेंट्स के साथ, मैं वही कायम रखना चाहता हूँ टू हेल्प पीपल फ्रॉम दिस प्लेस. पूछा आपने, जैसे हम हमेशा बोलते हैं प्रिवेंशन इज़ बेटर देन क्योर. बीमारी आने से पहले जो हम लोगों को ख्याल रखना वो बहुत ज़रूरी है. तो पहले ये बात ये है कि स्मोकिंग बंद करना है. इधर मैंने देखा पान बहुत कॉमन है. पान दैट्स द फर्स्ट. जितने भी हार्ट में प्रॉब्लम होते हैं इन्फेक्शंस वगैरह वो बैड ओरल हाइजीन की वजह से होता है. दूसरी बात ये है बीपी का ख्याल रखना है, बीपी कंट्रोल करना है. रोज़ कम से कम हफ्ते में 5 दिन 30 से 40 मिनट वॉकिंग करना ज़रूरी है. उससे वेट कंट्रोल होगा और हार्ट को स्ट्रेंथ मिलेगा, एफर्ट टॉलरेंस मिलेगी. कुछ ऐसे कारण हैं जो हम बदल नहीं सकते, जैसे जीन्स. कुछ लोगों का आपने सुना होगा कि 25 साल की उम्र में हार्ट अटैक होके सडनली यूट्यूब में वीडियो देखा होगा, बंदा चलता चलता हुआ गिर गया. उसका तो जेनेटिक है. तो जेनेटिक कॉजेस में हम उसका भी हम ख्याल रख सकते. हमें भी इससे थोड़ा आइडिया आएगा कि अंदाज़ा होगा कि किसमें फैमिली रिलेटेड रिस्क ज़्यादा है. जैसे आप मान लो फर्स्ट डिग्री रिलेटेड यानी पिताजी, मदर, ब्रदर, सिस्टर, उनमें से किसी मेल मेंबर में मैंने पिता या ब्रदर में अगर 65 इयर्स की कम उम्र में अगर हार्ट अटैक आ गया हो, या फिर फीमेल मेंबर मदर सिस्टर में 55 इयर्स की कम उम्र में 65-55 मेल फीमेल, उनमें उस फैमिली में रिस्क ऑफ हार्ट डिसीज़ ज़्यादा रहता है. तो उन लोगों को ज़्यादा केयरफुल रहना चाहिए. अगर शुगर है तो अर्ली ट्रीटमेंट करना चाहिए. कोई भी सिम्टम ये है कि बहुत से लोग सोचते हैं कि एसिडिटी है. कई बार ऐसा होता है कि एसिडिटी नहीं, वो हार्ट का भी अटैक एसिडिटी जैसा हो सकता है. ये मतलब नहीं हर चीज़ किसी का पेट में अगर जलन हो रहा है इसका मतलब ये नहीं है कि उसको हार्ट अटैक है. लेकिन वन ऑफ द साइंस एसिडिटी अगर बार बार हो रहा है या चलने पे पेट में जलन हो रही है, वो टिपिकल ऑफ हार्ट डिसीज़ है. तो एक बार चेक करना बहुत ज़रूरी है. मेरे ख्याल से हर किसी को जो 40 साल की उम्र से ज़्यादा है, जो स्मोक करता होगा उनमें रिस्क ज़्यादा है. जिसका शुगर है उसका रिस्क और ज़्यादा है, क्योंकि शुगर पेशेंट में कई बार दर्द नहीं होता, उनको सांस फूलता है. सांस फूल गया इसका मतलब ऑलरेडी हार्ट का मसल को डैमेज हो गया है.
तो वो प्रिवेंशन इम्पॉर्टेंट है। तो कम से कम साल में एक बार टेस्ट कराना ज़रूरी है, एक एको कराना। TMT करके एक टेस्ट होता है जिसमें आप ट्रेडमिल एक्सरसाइज करते हो, उसके टाइम पे अगर हार्ट का ECG में कुछ चेंजेस है तो उससे अब अंदाज़ा आएगा कि हार्ट प्रॉब्लम है। तो प्रिवेंशन जैसे मोना बोला है बेटर देन क्योर, इसलिए कोलेस्ट्रॉल चेक करना ज़रूरी है, शुगर चेक करना ज़रूरी है, अपना हेल्थ का ख्याल हमें खुद रखना है। तब ये ऑपरेशन, इतने सारे ट्रीटमेंट की ज़रूरत नहीं पड़ेगी, कभी ना कभी तो पड़ेगी, लेकिन हम पोस्टपोन कर सकते हैं हेल्दी प्रैक्टिसेस अडॉप्ट करने के बाद। थैंक यू सर। थैंक यू। डिपेंड्स अपॉन द प्रोसीजर दैट इज़ प्लान्ड। तो यूजुअली इट इज़ कंपेरेबल टू एनी अदर कॉर्पोरेट हॉस्पिटल ऑल ओवर इंडिया। मैंने जब मैं इधर था, मैंने काफ़ी लोगों को वेल्लोर, चेन्नई या बैंगलोर जाते हुए देखा है। तो द सेम क्वालिटी ऑफ केयर दैट इज़ डिलीवर्ड इन दोज हॉस्पिटल्स जहाँ पे उनको मिलता था, वही लोग हम भी वही करते हैं एट कंपेरेबल कॉस्ट। साल में त्रिपुरा से আরম্ভ করছি। প্রথমে সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য, এই শর্ট নোটিশে আমি বলেছি আসার জন্য এবং আপনারা এসেছেন। এবং আমি যশোদা হসপিটালে এখানে আগরতলাতে কাজ করি এজ এ ডেপুটি ম্যানেজার, এবং এখানে হায়দ্রাবাদ থেকে প্রতিনিয়ত 14 মাল্টি স্পেশালিটি ডাক্তার প্রত্যেক মাসে আসেন। এর মধ্যে নতুন করে স্টার্ট হচ্ছেন স্যার ডক্টর সাই কিষণ স্যার, ইজ এ CTBS সার্জন, সিনিয়র সার্জন ইন সমাজিগোড়া ইউনিট। শুধু আগরতলা না, আমাদের পুরো নর্থ ইস্টেই প্রত্যেক জায়গাতে আমাদের সেন্টার রয়েছে এবং প্রত্যেক মাসেই আমাদের এখান থেকে সুপার স্পেশালিস্ট ডাক্তার আসছেন। এর মধ্যে পেশেন্ট কী পাবে এখানে আসার জন্য স্যার? অ্যাকচুয়ালি হয় কি, এখান থেকে আমাদের পেশেন্ট হায়দ্রাবাদ ট্রাভেল করতে হয় কোনো কিছু একটা সাজেশন নেওয়ার জন্য। এই ক্ষেত্রে ডক্টর যদি ওইখান থেকে ট্রাভেল করে এখানে আসে, তো সার্ভিসটা আমরা বাড়ির পাশে পেয়ে যাচ্ছি। তারপর যদি কোনো কিছু হাই এন্ড কোনো কিছু ক্রিটিক্যাল লাগে তখন আপনি ট্রাভেল করলেন, তো ওইটা একটা ভালো দিক এবং ওইটা দেখেই আমরা ইনিশিয়েশন নেওয়া। এবং পুরো নর্থ ইস্টে আমাদের হসপিটালে বিভিন্ন সেন্টার রয়েছে স্যার। আর আরেকটা জিনিস স্যার, যেমন আমাদের এখানে থেকে কোনো পেশেন্ট যদি হায়দ্রাবাদ যায়, তো ওইখানে আমাদের লজিস্টিক এবং থাকা খাওয়ার নিয়ে সমস্যা, তো ওইটাও আমাদের হসপিটাল থেকে ডাইরেক্ট ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপিং রয়েছে নর্থ ইস্টের জন্য। শুধু নর্থ ইস্টে যে কোনো স্থান থেকে যাক, যে কোনো পেশেন্ট, তো আমাদের ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপিং রয়েছে, কোঅর্ডিনেটর রয়েছে। তো পেশেন্টের ভাষাগত প্রবলেমের জন্য যদি কোনো প্রবলেম হয় সেখানে হেল্প করার জন্য আমি রয়েছি, অন্য যাবতীয় অন্য প্রবলেমের জন্য হেল্প করার জন্য। এবং স্যার রয়েছেন প্রত্যেক সময় ডেডিকেটেড টু দ্য পেশেন্ট, অ্যান্ড স্যার ইজ ভেরি সিনিয়র ডাক্তার ইন CTBS, কার্ডিয়াক সার্জন in our Somajigoda unit. So I wanted to hand over to him, sir, also, and we are very lucky to starting the OPD in Agartala, and this is the first time, sir, in starting in Yashoda Hospital OPD in Agartala Center. So I hand it over to sir to talk about whatever the procedures are have been done, critical procedure, and what will be the patient will be benefited per month. ऐसे तो बोलना मुश्किल है, लेकिन रफली बोलता हूँ 100 के ऊपर जाते हैं। আমার কাছে খবর আইছিল, কন্ট্রোল রুমে আইছিল 7:30টার সময় যে একজন গায়ে আগুন লাগছে। এরপরে গিয়ে দিয়ে যে ঠিকই লাগছে। এবারে আমরা তাদেরকে নিয়ে আমরা ওই গুমতি জেলা হাসপাতালে পৌঁছে দিয়েছি। কোন জায়গা থেকে আনছেন আপনারা? ডাকবাংলা রুট। কি নাম? সুজন দাস, DSR চাকরি করে তাই না। আচ্ছা, একটা মানি বারান্দা থেকে আনছেন? হ্যাঁ, ওই মানি বেগও ফালাই গেছে। আনছেন কোন জায়গা থেকে? বারান্দা থেকে? गेटर বাইরে থেকে। 1% बर्न हुआ है। अच्छा। और पेशेंट का हिस्ट्री के हिसाब से है कि बर्न इंजरी हुआ है, कोई ऑयल कुछ काम कर रहा था तेल वेल वाला, तो उसके कारण बॉडी में बर्न हुआ है। तो चेस्ट इन्वॉल्व है, हाथ का ये अपर आर्म इन्वॉल्व है और थाई पोर्शन इन्वॉल्व है, एब्डोमेन भी इन्वॉल्व है, बैक भी इन्वॉल्व है। तो ओवरऑल मिला के 30%, लेकिन सुपरफिशियल बर्न है। अभी तो हम लोग इनिशियल ट्रीटमेंट यहाँ पर दूंगा, और उसके बाद जैसा होगा, पेन अगर ज़्यादा रहेगा तो हम लोग हो सकता है रेफ़र भी करें इसको। जी
क्या नाम था सर और ईयर कितना है इसका? पेशेंट सुजान दास 32 years old. चलो बिट्टू बिट्टू रे बिट्टू We students must be already a bit tired of listening to speeches. I would like to keep it very short. As citizens of a country, we are entitled to many rights, particularly enshrined in the Constitution of India, as well as those which are given to us through various acts and rules by the government, be it central government or the state governments. These rights are very important for us to peacefully enjoy our life. These are very important. That's why the government has enacted them, so that we as citizens do not face trouble in living our day-to-day life peacefully. For imparting or giving us rights, few things are very important. One is the law that is enacted to provide us the rights. The second is the department or nodal agency which implement the rights for us. And third is the mechanism by which, if our rights are violated, the grievances are redressed by courts. And the fourth important issue is the awareness amongst ourselves, so that if the rights are violated or even the rights exist or not, and if these are violated, how do we address these issues? So these are few important things we need to know as aware citizens, so that we can live our life, peacefully and smoothly in our country. So one of these rights as consumers is given to us under the Consumer Protection Act 2019, which was earlier the Consumer Protection Act of 1986. So under this act, we have been given certain rights as consumers, and how we can address if there are any grievances if these rights are violated, for which we had a lengthy discussion today. I will not try to go into the details, but few things are very important. Right to safety as consumers, one of the first rights. If you buy any product or service, whether this service or product is of good quality, that is as per norm, as per standards, and it is not harmful to us, provider or the person who are providing the products to us. So it is very important to know this. Otherwise, without knowing, if you buy this product or service, we may end up
facing problem. And of course, if you have faced any problem, we have the redressal mechanism, which we will also talk about. Suppose you buy any product online or offline, particularly this 2000 Act, the Act of 2019 has been required because recently we have seen the booming of online shopping mechanism. Earlier we used to go physically to shops and establishments for receiving our products or services. Now everything is available online. So to address issues regarding this online trading, online shopping, online buying, the 2000 Act of 2019 was enacted. So once these safety issues are addressed, we also need to know if the product warranties, guarantees, anything that it claims, whether the level, what it claims, the product is exactly the same. Those things you must be aware. If you are buying anything and the product claims, these are the raw materials used in the product, or this is the specification of the product. So whether it is the same. If you are buying a mobile and it is costing 50,000, whether the claim that the mobile has this kind of specifications, technical specification facilities, whether it actually has. So that we need to know. The third right is right to choose. So if you want to buy a certain product, the seller should not force you to opt for anything that he wants. You should be able to choose what model, what color, what specification, what price you should buy the product. There are many options available, so you have the right to choose. So anybody cannot force you to choose anything. So that is one of the rights. Another right is to be heard. So if you have any grievance, the seller, you have seen in many of the sellers' website helplines and that number is given, or you can click somewhere and get help. So if you have any issue with the product, with the service, you must be able to take help, or you must be able to say whatever you want to say. Then the fifth right is right to seek redressal. That is, if you, even in spite of trying to make the seller about your issues, try to talk to him, but the issue is not resolved. So you have to look for one mechanism where your grievances can be redressed properly. So for this, like the previous speakers have already mentioned, at the district level we have a district consumer commission. We have in the West, which is in Gorkha. If you have a chance, you can visit and try to also find out, talking to the officials there. So if the value or the compensation you are seeking is below 1 crore, so you go to a district commission. Go through this entire travel of going to the consumer commission, raising your case, etc., etc. So the first issue is to be ourselves very careful that you don't have to go through any lawyer. You can personally file your petition. And nowadays there is option even for online filing of petition. So you can file your grievance even online. You don't have to go to the office also. And then you can present your case. When the hearing date is there, some of the courts they have got even online hearing mechanism. So you can sit at home through video calling, you can present your case. And you yourself can present. You don't have to take any lawyer. If possible, if the amount is big, of course, you would like to take the help of lawyer if you are not yourself capable to present your case, so that you can present the case in the best possible manner. Then above 1 crore to 10 crore, there is the state commission.
which is headed by, the president of the state commission is headed by a retired high court judge. And the president of the district commission is headed by a retired district judge. So, up to 10 crore, you can go to the state commission. Or if you are not satisfied, like already been mentioned, with the judgment or order of the district commission, you can appeal in the state commission. Similarly, if you are not satisfied with the judgment or order of the state commission, you can go to the national commission and further up to the Supreme Court. So this is the mechanism available to us. Many of the consumer commissions have been very proactive. They are allowing online filing of petitions, hearing online, etc., etc. And they are also conducting awareness like this through seminars, through workshops. In fact, recently last year in MU University, the president of the State Consumer Commission himself was there during such kind of workshop or seminar. But we have to be, like I said, Tanya Bhogi from 5th semester education. শ্রী অনিমেষ দেববর্মা, মাননীয় উচ্চশিক্ষা অধিকর্তা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, উপস্থিত আছেন ফুড অ্যান্ড সিভিল সার্ভিস ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর মাননীয়া মৌসুমী চক্রবর্তী মহাশয়া, আছেন এখানে উপস্থিত আইসিআইটি থেকে, আইসিআইটি নিউ দিল্লি আজকের এই অনুষ্ঠানের বিশেষ আলোচক শ্রী অশোক ধানসা এখানে উপস্থিত আছেন, সরকারি আইন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী বিবেক মিশ্রজি, মঞ্চ উপবিষ্ট এই মহাবিদ্যালয়ের শিক্ষক সংসদের সম্পাদিকা ডক্টর দীপা ঘোষ, আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ কনজিউমার ফোরাম যেটা আছে আমাদের এই ক্লাবের কনভেনার ডক্টর মধুসূদন মুরাশি এখানে উপস্থিত, এই মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং seminars, this kind of workshops will help you prepare yourself. Of a consumer and the redressal mechanism, which is an need of an Here and thinking when the seminars will get over, but will it be as students? We are mostly here lost. So this is what exactly is being done here. So this is about implementing the 6th for an elegant address to our. So sometimes it may so happen that we, in spite of our being services or products that we have availed. So it may not be very easy to be careful every day. On our body, in our homes, everywhere it is procured through somebody. Although we can be very careful, we need to know about the laws. আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী আমাদের যে 8টি প্রশাসনিক জেলা রয়েছে, এই প্রশাসনিক জেলা সমর্থন মাধ্যমে আমরা ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচিবের কাছে আমরা 9 দফা দাবি নিয়ে আমরা একটা স্মারকলিপি আমাদের আজকে সিপাহীজলা ডিএমের কাছে আমরা দিয়ে এসেছি। যদিও ডিএম সাহেব উনি প্রশাসনিক কাজে ব্যস্ত আছেন, এডিএম সাহেব আমাদের ডেপুটেশন গ্রহণ করেন।
মূলত 9 দফা দাবি সমর্থনে দাবি আদায়ের স্বার্থে আমরা আজকে এই দাবি সনদ পেশ করেছি মাননীয় অতিরিক্ত জেলা সমাহর্তার নিকট। এই 9টি দাবির মধ্যে মূল যে দাবিটা হলো, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের শ্রমিক, কৃষক, বেকার এবং সাংবাদিক এবং সংবাদপত্রের যে মানে মূল অধিকারের যে মূল আইন বলবৎ রয়েছে এই সংবিধানে, ভারতের সংবিধানে, আমাদের দেশের সরকার 21শে নভেম্বর 2025 এই বলবৎকে, এই শ্রমজীবী অংশের যে অধিকার, এই অধিকার বলবৎ যে আইনে রয়েছে সেগুলিকে বাতিল করে দিয়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক যে 4টি কালা শ্রমিক কোড জারি করেছে, আমরা তার অবিলম্বে প্রত্যাহার দাবি করছি এবং পূর্বের যে আইন রয়েছে সেই আইন যাতে বলবৎ করা হয়, যাতে শ্রমিকরা, শ্রমজীবী অংশের মানুষরা তার পূর্ণ স্বাধীনতা অধিকার ভোগ করতে পারে। দ্বিতীয় দাবি হচ্ছে, বর্তমান ত্রিপুরা রাজ্যের রেগা শ্রমিক, গ্রামীণ শ্রমিক এবং প্রশিক্ষিত শ্রমিক যারা রয়েছেন তাদের যাতে মজুরি ন্যূনতম 500 টাকা করা হয় এবং বছরে ন্যূনতম 200 দিনের কাজ দেওয়া হয়, তার দাবি আমরা করে এসেছি। এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে যে সমস্ত ভারতীয় নাগরিকরা বসবাস করছেন, তাদের সুবিধার জন্যে বর্তমানে যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে কাঁটাতারের ওপারে আসা যাওয়ার, এপারে আসা যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন তাদের যারা কৃষিকাজ করেন, বিশেষত তাদের যে মানে গরু, মহিষ, ছাগল বা তারা কৃষিকাজ করার ক্ষেত্রে যে যন্ত্রপাতি নিয়ে আসা যাওয়া করেন, এই আসা যাওয়ার যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে তাকে কিছুটা বৃদ্ধি করা, যাতে করে তারা সুবিধা পায়। বিশেষ করে ছাত্র এবং মুমূর্ষু রোগী যারা, তাদের ক্ষেত্রে মানে অসুবিধার সম্মুখীন হতে হয়, নির্দিষ্ট সময়ের মতো তারা করে উঠতে পারছে না। সময়টা বৃদ্ধি করলে তারা সেই সুযোগটা পাবে, এই আমাদের দাবি। কারা কারা রয়েছেন আজকে? আমাদের আজকের এই প্রতিনিধিমূলক ডেপুটেশনে রয়েছেন আমাদের সোনামুড়া সাংগঠনিক জেলার জেলা সভাপতি শ্রদ্ধেয় দীপক চক্রবর্তী মহোদয়, আমাদের এই চরিলাম বিধানসভার বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা ত্রিপুরা লিগ্যাল সেলের, ত্রিপুরা প্রদেশের লিগ্যাল সেলের মেম্বার অ্যাডভোকেট কেশরাম দেববর্মা মহোদয় এবং কিষাণ কংগ্রেসের আব্দুল আজিজ, সোনামুড়া সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট, এবং আমাদের কিষাণ কংগ্রেসের ত্রিপুরা রাজ্য কমিটির মূল উদ্দেশ্যটা আমার কালকে যে গত 27 তারিখ যে সাংবাদিক সম্মেলন মালিক সংস্থাদের পক্ষ থেকে হয়েছে, একজনের নাম হয়েছে রাজু মজুমদার, আরেকজন হয়েছে বিমল দেব, আরেকজন হয়েছে পার্থ চক্রবর্তী, যে 3 জন। অ্যাকচুয়ালি আমরা মালিক মেইন আগরতলার যে হেড অফিস নতুন কমিটি হওয়ার পরে এই 3 জনের মালিকের বাস উদয়পুরতে আগরতলা যে চলাচল করে সেটা বৈধ পারমিট নেই। অ্যাকচুয়ালি পারমিট তারা বিভিন্ন জায়গা, যখন আমাদের নতুন কমিটি ওই তাদেরকে প্রতিবাদ করে, ওই প্রতিবাদ করার মাত্রই ওই কমিটি মানে না। কমিটি কিন্তু সম্মেলনের মাধ্যমে হয়েছে, আমরা অতিথি হিসাবে উপস্থিত ছিলাম। তো তাই এই 3 জনকে বলবো তারা ক্ষমা চেয়ে নিতে 3 দিনের ভিতরে। যদি তারা ক্ষমা না চায়, আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন যাব এবং পশ্চিম ত্রিপুরাতে আমরা কর্মবিরতিও নিতে পারি, সেটা আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবে। তাই আমি বিমল এবং পার্থ বা 3 জনকে বলবো তারা সাংবাদিকের মাধ্যমে যাতে ক্ষমা চেয়ে নেয় আমাদের ইউনিয়নের ব্যাপারে, যে উনারা বলেছে যে অ্যাপ্লিকেশন নেই। আর বাকি যে 3 গাড়ি নিয়ে সমস্যা, তাদেরকে বলবো অতি সত্বর তারা মালিক সংগঠন বসে এই সমস্যা যাতে নিরসন করে। না হলে আমরা শ্রমিক সংগঠন আগামী দিন উদয়পুর হোক, নাগরজোলা হোক, আমরা আমাদের লাইন নিজে দায়িত্ব নিয়ে চলে আসবো। বাবুল দেবকে আর রাজু মজুমদারকে, ব্যক্তিগত বিমল দেবকে আমি
ব্যক্তিগতভাবে আমি খুব উদারকে আদর স্নেহ এবং সম্মান করি। আমি বড় ভাই হিসাবে করজুতে ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে ওনাকে অনুরোধ করব, উনি ওনার ভুল ক্ষমায় চেয়ে নেওয়ার জন্য, না হলে 3 ঘন্টা পরে আমরা এটা বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজনে প্রশাসনিক দ্বারস্থ নেব, প্রয়োজনে আমরা কর্মবিরতি নেব। কিন্তু কর্মবিরতি নিলে আমরা শুধু নাগরজোলা নেব না, আমরা ওয়েস্ট ত্রিপুরা পুরা জেলার কর্মবিরতি নেব এবং ট্রান্সপোর্ট সেক্টর থেকে উদ্যোগ নেওয়া হবে। উনি আমাদের ভারতীয় মজদুর সংঘের নিয়ে কথা বলার কে, ভারতীয় মজদুর সংঘের কথা বলার জন্য প্রেসিডেন্ট আছে, সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, আমাদের জেলার নেতৃত্বরা আছে, ট্রান্সপোর্টের নেতৃত্বরা আছে, ইউনিয়নের আমরা আছি। উনি ভারতীয় মজদুর সংঘ নিয়ে কথা বলার, আমি ওইখানে আমাদের ভারতীয় মজদুর সংঘের যিনি আমাদের প্রাক্তন সভাপতি গৌতম, ওনাকে আমি কালকে ফোন করেছি, উনি আমার ফোনের রেসপন্স দেয়নি। কয়েকবার ফোন করেছি, যাক উনি ওনার ব্যাপার ব্যস্ততার মধ্যে হয়তো উনি সময় দিতে পারেনি। কিন্তু আমি এটাও আমার সভাপতি আর সাধারণ সম্পাদকের সাথে আলোচনা হবে। কিন্তু আমি এই কথাই বলতে চাই, মালিক সংগঠন তারা নিয়ে বিবাদ, কিন্তু আমাদের ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন নিয়ে তারা কেন চিনিমিনি খেলে কথা বলে, তারা এটা কোনো রাইট নেই। তাই আমি 3 দিনের সময় দিচ্ছি, যদি এই 3 দিনের সময়ের ভিতরে উনি ওনার ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেন, আমাদের কোনো বলার নেই। আর যদি উনি ওনার ক্ষমা না চায়, তাহলে আমরা শুধু আন্দোলন নয়, আমরা আগামী দিন পুরা পশ্চিম ত্রিপুরাতে যত অটো রিক্সা, আপনার ই রিক্সা গাড়ি, সব ট্রান্সপোর্ট সেক্টর কর্মবিরতি নেওয়ারও আমরা ভাবতে পারি। যাই, তারা মালিক সংগঠন, তারা দ্বন্দ্ব থাকুক, আমরা তাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি না। কিন্তু আমাদের যে ইউনিয়নের কাছে যে খবর, বিমল দেব, তারপরে রাজু মজুমদার, আরও একজন আছে, তাদের 3টা গাড়ি নিয়ে আমাদের নাগেরজলার যে মেইন কমিটি, যে মেইন হেড অফিস, তাদের সাথে মানে দ্বন্দ্ব। মানে ব্যাপার হলো, তারা বলছে যে রুটে যার গভর্নমেন্ট যে রুটে পারমিট দিয়েছে যাত্রী পরিষেবার লাগে, ওই রুটে চলার জন্য। কিন্তু তারা যেহেতু নেতৃত্ব আছে, তারার বাস এদিকেই চলতে হবে। উদয়পুর চললে মিনিমাম 4 সিঙ্গেল হয়, তাদের রোজগারটা একটু বেশি হয়। যাক, তারা বিভিন্নভাবে প্রেশার কিট করে। এখন নতুন কমিটির যিনি সাধারণ সম্পাদক বা সভাপতি আছেন, বা যিনি লাইন সেক্রেটারি আছেন, বা যারা কমিটির সদস্য আছেন, যে না বিগত দিন কি হয়েছে সেটা আমাদের জানার ব্যাপার না, কিন্তু এখন যার রুটের গাড়ি সেই জায়গায় চলতে হবে। মানে এই নিয়ে তাদের দ্বন্দ্ব, অন্য কিছু না। তুই বলেছিস কথা কই প্রবেশ করুন, সেখান থেকে আপনি খুব সহজে এবং সুবিধা মাথাটা সরান না, আঘাত তোলা গাড়ি সুন্দর আছে, গাড়ি সুন্দর আছে। আগে বল না। সম্পদ চালু করেছি তা বাতিল করে পুরাতন আইন ব্যবস্থা করতে হবে। নাম্বার 4, ডক্টর
স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। নাম্বার 5, কৃষকদের ধান ক্রয়ে গরিমসি বন্ধ করে দ্রুত ধান ক্রয় করতে হবে। আজকে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে কিষাণ কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক সংগঠনের রাজ্য শাখার পক্ষ থেকে আমরা 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে ডিএম স্যারের কাছে আমাদের একটা ডেপুটেশন ছিল। উনি সরকারি একটা প্রোগ্রামে চলে যাওয়ার কারণে ডেপুটেশনটা আমরা এসডিএম এর কাছে এডিএম এর কাছে আমরা ডেপুটেশনটা প্রদান করি। আমাদের 9 দফা দাবিগুলির মধ্যে যে প্রাধান্য আমরা 5টা দাবির কথা ওনার কাছে আমরা উত্থাপন করেছি। এই দাবিগুলির মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে রেগার মজুরি 500 টাকা, 200 দিনের কাজের গ্যারান্টি দিতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। 21 নভেম্বর 2025 যে 4টি কালো শ্রম কোড চালু করেছে তা বাতিল করে পুরাতন আইন বলবৎ করতে হবে। নাম্বার 4, ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। কৃষকদের 5 নম্বর, কৃষকদের ধান ক্রয়ে গরিমসি বন্ধ করে দ্রুত ধান ক্রয় করতে হবে। এই 5টা দাবি আমরা ওনাকে উত্থাপন করেছি। অন্তত এই 9টা দাবির মধ্যে 5টা দাবি যাতে দ্রুততার সঙ্গে কার্যকারী করা হয় সেই দাবিগুলি প্রদান করে আমরা এখন ওনার চেম্বার থেকে বেরিয়ে আসবো। আমরা বনমালীপুর যুব মোর্চা প্রতিনিয়তই যারা সমাজ বিরোধী কাজ করে নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকে আমরা প্রতিনিয়তই তাদেরকে লক্ষ্য রাখি এবং প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখি। তো তারই অঙ্গ হিসাবে কালকে রাত্রিবেলায় যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আমাদের বনমালীপুর এলাকার একটা যুবক ধরা পড়ে, নাজির হোসেন উর্ফে হৃদয়, এবং একজন বিহারের লোক ধরা পড়ে। তো আমরা খবর পেয়েছি পুলিশ তাদেরকে আটক করার পর বিরোধী দল থেকে কিছু নেতৃত্বস্থানীয় লোক, বিধায়কও বলতে পারেন, তারা নাকি খুব জোর কদমে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তো আমাদের কাছে এই খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ আমরা থানাতে এসেছি, আমরা ডেপুটেশন দিয়েছি ওসি সাহেবের কাছে, তারা যাতে কোনোভাবেই রেহাই না পায়। এবং আমরা আবেদন রেখেছি তাদের সঙ্গে যে 4-5 জনের আরও র্যাকেট আছে, তারা কালকে ধরা পড়েছে না, তাদেরকে অতি সত্বর যাতে অ্যারেস্ট করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হয় প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে, আমরা সেই দাবি রেখেছি। এবং আমরা বনমালীপুর এবং বনমালীপুরের সাধারণ মানুষ অনেক আনন্দিত আপ্লুত যে প্রশাসন বা এই থানার পুলিশরা যেভাবে রাত দিন কাজ করছে আমরা অনেকটাই দেখতে পাচ্ছি, অনেকটা সাফল্য পেয়েছে এবং আমাদের নতুন ওসি সাহেব এসেও অনেকটা সাফল্য পেয়েছে, আমরা তাতে খুশি। তো আমরা জানান দিতে চাই, যদি বিরোধী দলের কোনো নেতৃত্ব, স্থানীয় লোকরা এরকম সমাজদ্রোহী বা নেশা কারবারিদের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে ছুটিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, তাহলে আমরা আগামী দিন বনমালীপুর থেকে আমরা আওয়াজ তুলছি, যুব মোর্চা আরও বৃহত্তর আন্দোলন যাবে, লাগলে সারা রাজ্যে আমরা আন্দোলন করব, তাদেরকে যাতে কোনোভাবেই ছাড় দেওয়া না যায়। আমার পরিচয়, আমি আকাশদীপ সাহা আমার নাম, আমি বনমালীপুর যুব মোর্চার সহসভাপতি। আমরা প্লেন ক্লোতে এই যৌননগর রেল স্টেশনে এই
অ্যান্টি নার্কোটিকের আমরা রেড করা হয়েছিল। তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসের দুজন ওয়ান্টেড ছিল, একজন ছিল নাজির হোসেন যার বাড়ি সাউথ চন্দ্রপুর, আর ছিল শ্যাম কুমার সিং। অ্যাকচুয়ালি বেসিক্যালি সে বিহারের, এখানে চন্দ্রপুর এসেছিল। তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস কেসে তারা ওয়ান্টেড ছিল। তাদের আমাদের কাছে কি খবর, তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে প্রিভিয়াস ইনভেস্টিগেশন। তো কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা জোন রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তারা স্বীকার করেছে তারা টোটালি এইসব ইয়েতে ইনভলভ। তাদের একটা রেকর্ড আছে। তো তাকে আমরা আজকে কেসে ফরওয়ার্ড করছি, এনডিপিএস কেসে। দুজনকে আটক করা হয়েছে নেশা কারণে। তো আমরা বিভিন্ন বিষয়ে আপনার সঙ্গে আগেও আলোচনা করছি। দেখলাম বিষয়টা হচ্ছে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আমরা আপনাদের বাড়িটা না এদিকে গতকাল রাত্রে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার, স্টাফ, টিএসআর জোনরা মিলে একটি অভিযান চালাই এখানে সীমান্তবর্তী হরিহরদোলা পশ্চিম পাড়াতে রুবেল মিয়ার বাড়িতে। এবং সেই তল্লাশি অভিযানে আমরা প্রায় 2400 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারি এবং এর পরবর্তী সময়ে সমস্ত প্রসিডিউর মেনটেন করে তা সিজ করা হয় এবং রুবেল মিয়াকে অ্যারেস্ট করা হয়। স্যার কোন জায়গাতে উদ্ধার করা হয়েছে এগুলি? এটা হয়েছে রুবেল মিয়ার বাড়ি থেকে। তাই গ্রেপ্তার করা হয়েছে নাকি? হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কেস নেওয়া হয়েছে, এখন কোর্টে ফরওয়ার্ড করা হবে। দাঁড়াও টিজার কোড দেরি হয়ে গেছে প্রশ্ন। আচ্ছা, এই যে এখানে যে তামান্না দেব রড চুরি কইছে, এটা একটা প্রবঞ্চনা। যে প্রধানে একদিন কইছে কয় যে রড চুরিছে, আগে যে এখানে কোনো রড চুরি ন, এখানে একটা ক্যান্টার টাক আই লাল এখান দিয়ে লই যার গই। ছোটো বাচ্চারাও দেখছে আর নাতিও দেখছে, ওই নাতিও দেখছে যে লই যার গই। এর আগে তমন্না দেবের উচিত ছিল যে থানাতে কমপ্লেন করলে থানা হয়তো তার বাড়ির নিচে থানা একটা ভেরিফিকেশন করে দেখতো আদৌ কি রড চুরিছে না হয়েছে, কিন্তু তাও করানো। এইভাবে যে হরিলুডের মতো যে সরকারের টাকা হরিলুডের বাতাসা খেলতেছে, যে সরকার কিনারা আমার আবেদন এটা সঠিক তদন্ত করে সঠিক বিচার, যে কারা চুরি করছে, যে চোরটা ধরা দিই। এখানে আদৌ কি রড চুরি হয়েছে? আদৌ এখানে কোনো রড চুরিও না, রডটা গাড়িতে করি সিমেন্টও চুরিও না, পাথরও চুরিও না, কিচ্ছু চুরিও না। সিমেন্ট ওইখানে 100 ব্যাগ রাখছে, আবার গাড়ির তলি লয়ে গেছে। ওই এদিনও কাম বন্ধ রাখি 10 ব্যাগ সিমেন্ট নিয়েছি যে কাজ করার।
তো ইঞ্জিনিয়ার সাইডে আইয়ে না, রোডটা করা ছিল 6 ইঞ্চি, 6 ইঞ্চির জায়গা 5 ইঞ্চি করার। এবার কত পাথর এখানে বাসালার, কত সেমিট, যে সেমিট এক ব্লকের ভিতরে শুনছিলাম 35 ব্যাগ, কিন্তু 35 ব্যাগেতে 15 ব্যাগ দিই এটারে সেমিট কাজ করে। এটা আমি মানে তাদের ওয়ার্কটা তো আর আমরা দেখেন না ইঞ্জিনিয়ার। সরকারের কাছে ব্লকের কাছে আমার আবেদন, জিনিসটা ভালো করে তদন্ত করি, যে বিডিও সাহেব যেমন এটা কিভাবে করে কাজটা দেখে, তাহলে গ্রামবাসীরা, গ্রামের লোকেরা এই যে এখান দিয়ে কয়েকশো গাড়ি চলবো, ধান টানব, তখন উপকৃত হইব। কেন করেন না? এটা হলো সমান না দেবে, ইয়া দেবে জানে, জানে সে গাড়ির আগে আছিল রড নিবার সময়, থানাতে কোনো কমপ্লেন করল না। আপনার নাম? আমার নাম মিলন দেব। এটা কোন পঞ্চায়েত? পশ্চিম মরিনা পঞ্চায়েত 1 নম্বর ওয়ার্ড, বাবুগ্রাম। বাবুগ্রাম। এই রাস্তাটা কোনখান থেকে কোনখানে গেছে? মরিনা বাজার হইতে বটতলি বাজার পর্যন্ত রোডটা গেছে, তারপর এইখান থেকে এই ব্রিজের সামনে থেকে, হ্যাঁ ব্রিজের সামনে থেকে, তারপর এখান দিয়ে ঢুকি, এখান দিয়ে ঢুকি 1 নম্বর সুইচ গেট পর্যন্ত ইয়া গেছে। তারা কইছে 400 মিটার, আমি সঠিক জানি না, তারা 400 মিটার কইছে, 400 মিটার তো আমি মাপি না। ইঞ্জিনিয়ার তমন্না দেব মাপি কি করছে না করছে। এটা কোন ব্লকের আন্ডারে কাজটা চলছে? এটা শাসন ব্লকের আন্ডারে কাজটা চলে। কতদিন হয়েছে এই কাজ ধরা হয়েছে? এই কাজ ধরা হয়েছে যা প্রায় 10 মাসের উপর। তো 10 মাসের উপরে, তখন মার্চের আগে কাজটা শেষ হতো, তখন কাজটা না করি অফ দিছে। তো আর এইখান দিয়ে যে সাইডে করা ছিল কাজটা করে না ঠিক মতে, আর অক্ষণ অবস্থা এইখান দিয়ে এই জায়গাটা ভাঙি আরও রোডও লগে গেছি। তখন তারা এইখান দিয়ে কয়েকটা বস্তা দিয়ে এটারে মেটেরিয়ালস করবো, পরে দেখা যাবে যে আরও ভাঙি, রোডটাও ভাঙি যাব। এই কাজটা করার অর্থ হইল মজবুত করে করার, কিন্তু করে না। আর এই যে তারা যে জালিটা বাঁধছে, এই জালিটা ঠিক মতে পাতলা করে পাইছে। জালিটা বাঁধানোর দরকার, জালিটাও ঠিক মতো বাঁধানো। তো রোডটা ইটের সোলিং করার ছিল, তাও করানো। তো কইছে যে আমি মাটির উপরে করে দিব। তারপর এই সাইডে মাটি হালার কথা ছিল, মাটিও হালানি। তাহলে এইখান দিয়ে গত এইভাবে করি এতটা কাজটা ইঞ্জিনিয়ার কি কাজ করার না করার জানি না। কইছি সাইডে মাটি হালাই সোলিং করে বেলায়, এই সাইডে ওয়াল দিয়ে বেলায় কইছি, ওয়াল দেন না, বৃষ্টি এলে একবার মাটি দিছে, বেগান গেছে জমিনে। এই অবস্থা চলছে রোড। এটা এই রাস্তা 400 ফুটের রাস্তায় করা হয়েছে। 400 ফুটের রাস্তা অর্ধেক করাই 400 মিটার। হ্যাঁ 400 মিটার। 400 মিটারের মধ্যে 200 মিটার করছে কিনা জানি না। তো রাস্তাটা কোনো জলে দেন না, জল না দিলে রাস্তার কোনো টেম্পার থাকতো না, যা করছে। আর কতগুলা পাথরের শিপ যে আনছে, মাটি মেশাই না, আস্তা মাটি অর্ধেক পাথর অর্ধেক। তো ইহার পরে অকন 3টা টিপ আনছেন নতুন, সিটগুলো ভালো, আগে সিটগুলা একদম মাটি। এই মাটি সিট দিয়ে যদি রাস্তাটা করে, রাস্তাটা আনতে হারিয়ে যাবে। এইখানে অন্তত 60-70 জন কৃষক ধান নিতে পারে না। তো কি তারা কাজটা করে দিবার কথা আছিল, আগে একবার ধরি গেলে 3 দিন বন্ধ রাখছে, অকন 6 দিন বন্ধ, কাজটা করে না, মডিফাই করে। শুনেছি এখান থেকে নাকি রড শুরু হয়েছে। এখান থেকে রড যে গ্রামবাসীর দুর্নামের জন্য সর্পনা দেব যে গ্রামবাসীর বদনামি রটার জন্য রডটা চুরিয়ে করেছে। এখানে তো এক রডও চুরিয়ে না, এক সেমিটও চুরিয়ে না, এক পাথরও চুরিয়ে না। সে নিজে একটা লাল গাড়ি ক্যান্টার দেখছি রড নের, হের আগে
সবর্ণা দেবের গাড়ি যার তামান্না দেব তামান্না দেবের গাড়ি যার হুম এর দূর পর্যন্ত তাহলে রডটা চুরি হইল কই সেমের চুরি রড চুরি আর এই যে সরকার যে কোটি কোটি টাকা দিতেছে জনসাধারণের স্বার্থে রাস্তা করবার জন্য তো জনসাধারণের সরকার টাকা দেয় কিন্তু ইঞ্জিনিয়াররা এই কাজ করি সরকারের বদনামি কিনার এইল দোষ যে রাস্তা দিয়ে মানুষের চলতে পারে না। আপনারা এই এলাকাতে কতজন পরিবার আছেন এই এলাকাতে অন্তত 15 পরিবার আর ওই যে ধান নে এটা পূর্বদিনের মানুষ নে গুয়াছানার মানুষ নে ওই ইয়ার মানুষ নে তিনটা এলাকার মানুষে ধান লই যায় ছাইলাচুরির মানুষও নে। আপনি কি একটা সময় তো এই পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন? আমি এই পশ্চিম হরিণা পঞ্চায়েতের 9-তে প্রধান ছিলাম কিন্তু আমার সময় এইসব দুর্নীতি বা কালচার কোনোদিন দেখি না। সরকারও ইয়াতে যেমন এই মেইন রোডটা কাজ করাবার সময় ইয়ার টিভি সেন্টার দিয়ে কাজটা সুন্দর মতো করে দিছে। আগে মেটলিংয়ের কাজ আছিল কিন্তু আমি প্রধান থাকি তখন করাইছি তখন তো এই জালি তুই নখন সরকার টাকা দেয় আর ওই ছোট নেতা খেতায় টাকাটা খাইতেছে মানে আর অনেকে পাবলিক ডরের সাংবাদিকের কাছে কথা কইতে আই না যে তারা কিছু হয় কিনা। গ্রামের রাস্তা হইতে আছে এরপরে কিছুদিন হয়েছে রড টড বানছে এরপরে থেকে 3 বান্ডেল রড 2জন ট্রাইবেল আয়া নিয়ে গেছে লাল একটা গাড়িত করে কিছুক্ষণ আগে ইঞ্জিনিয়ার আইছিল এরপরে ইঞ্জিনিয়ার যাইবার পরে এই রডটি নিয়ে গেছে গা। ইঞ্জিনিয়ারকে সামনে আছিল এটা তো কিনেছি আমরা কথা হইতাম না ইঞ্জিনিয়ার সামনে আছিল ইঞ্জিনিয়ারে এরপরে কয় রড চুরি হয়েছে গ্রাম থেকে অতএব রাস্তা কোনো কোনো কমপ্লিট হয়েছে না। ধান আইসে ধান আনতে আসে খাইতে আসে না কোনো অসুবিধা হইলে বা হইলে এই গাড়ি আইতো নাই ফায়ার সার্ভিস আইতো না কোনো গাড়ি আইতো না কোনো সুবিধাই নাই। তো আপনারা এখন কি চান? আমরা রাস্তা কমপ্লিট চাই আমরা রাস্তা কমপ্লিট চাই। রাস্তা কি ঠিক মতন হইতাছে না কাজ? অর্ধেক করে তো ফেলা রাখছে তারা সবকিছু ফেলাই গেছে অর্ধেক করে আজকে 5-6 দিন বন্ধ আর এটির মধ্যে তো যেটি করছে এটির ভিতরে তো জলও খাওয়াইছে জলও দিছে না কিছুই দিছে না এমনি ফেটে যাবে ঠিক মতো রাস্তা না করলে এটা আবার এই রাস্তা লাগা যুদ্ধ করন লাগবো এটা ইয়ে নিয়ে তদারকি করন লাগবো তো এটা করে কি লাভ হইব রাস্তা যদি ঠিক মতন না করে। এদিনকে কাকিমা তারা বাড়িতে রাখছে একদিন লেগেছে 20 বস্তা আর একদিন লেগেছে 3 বস্তা 23 বস্তা সিমেন্ট নিয়ে গেছে। হ্যাঁ ম্যানেজার আছিল ম্যানেজার জিজ্ঞাসি আর কোন জায়গাত বলে কাজ হইতে আছে কথা কইয়া তারা এডি কইয়া সিমেন্ট লইয়া যায় এডি লইয়া যাইতে আছে মেশিনটাও তো লইয়া যাইতে লাগছে এটাও বাধা দাওনে এটা লইয়া যাইতে হচ্ছে না। ইঞ্জিনিয়ার কি আইছিল জানাইছেন না ইঞ্জিনিয়ার? না ইঞ্জিনিয়ার এর পরে আইছে না এরপর আর আইছে না তো। এটা কোন ব্লক থেকে করাইতেছে? সাতচান ব্লক আর ডি। ইঞ্জিনিয়ারের নাম কি? তামান্না চৌধুরী দেব চৌধুরী না দেব দেব তামান্না দেব। রডটা ভাঙছে 8 মাস আগে পুকুরের জলের ভিতরে আছিল 3 মাস রডটার প্রায় 10 ইঞ্চি করে ভাঙছে রডটা আরও ঘন করে বাঁধার কথা ছিল বাঁধে নাই। এইভাবে চুরি ইঞ্জিনিয়ার তবন্না দিয়ে করে ইঞ্জিনিয়ার তো কইলে আইয়ে না। একদিন রাত্রে আইছিল রাত্রে আইয়ে ওই নতুন ইঞ্জিনিয়ার আইয়ে কথাবার্তা কই যার গই রাত্রে আইসি আর দিনে আইলে যে এখানে কাজ করতে হলে কইছি ম্যানেজাররা ইঞ্জিনিয়াররা আনো কেন রাস্তাটা চলিং নাই কথাটা আমরা জানতে হইব কয় না চলিং নাই তো এটার কাজ করতে তো সোলিংয়ের অর্ডার আছে সমান করিয়ে সোলিং করা কিন্তু করতো না 6 ইঞ্চি 6 ইঞ্চিতে 1 ইঞ্চি নেই। তারপর রড তো জালি যেভাবে বাঁধছে ঘন বাঁধবার আসলে ঘন বাঁধে না পাতলা বাঁধছে। তারপর সেমিট 6 ইঞ্চি জায়গায় 5 ইঞ্চি করি পাথর কত গাড়ি চুরিয়র বাঁচালার তৈলে 6 ইঞ্চি কাজটা না করি 5 ইঞ্চি করাই 6 ইঞ্চির টাকা সরকার থেকে
খাইতেছে, ব্লগের ভিডিও দিতেছে, যে এটা সঠিক তদন্ত করি 6 ইঞ্চি হওয়ার কিনা। তার জন্য আমাদের প্রশাসন যে এসডিএমের কাছেও এটা অনুরোধ যে জিনিসটা দেখক, যে যে 6 ইঞ্চি হওয়ার কিনা, রাস্তায় তো জল দেয় কিনা, সেমিটের জল করলে ডেলি জল দিতে হয়, তাও দেন না। বহু কিনা দিয়ে ফাট ধরে গেছি, জল না দিলে তো ফাট ধরে যাবে। আর এতগুলা চাষা ধান নিতে পারে না। শেষ হইলে বইবে কত টাকা ধরা ম্যানেজার আর তখন তারাই করছে, তারা গাড়ি করে যে লই যা এখানে লোকে দেখছে একটা লাল ক্যান্টার গাড়ি করে লই যা, এর আগে তখন গাড়ি আছে। তো আবার এখানে পাবলিকের দোষারোপ, পাবলিকে যদি আর বাড়িতে রড চুরি করলে পুলিশের তার ঘর পুকুর চেক করলে রাখাতো, খবর না দে, সেই কাজ না করে শুধু এই পরিবারে রাখি, এই পরিবারের চোর বানাইতে চাইছে, নিজের চোর যে এই কথা করতে চায় না। যে সরকারের কিনারে আমার যে আবেদন, যে তার সুষ্ঠু বিচার এটা যেমন হয়, তদন্তটা ঠিক মতো হয়, যে কারা চুরি করছে চোরের প্রমাণটা, গাড়িতে রড নিচে যে এটা পরিষ্কার ক্লিয়ার। কে লইয়া গেছে এইটা নিচে একটা লাল ক্যান্টার তখন না দেওয়া আগে দিজার লাল ক্যান্টার এটা যায়। ইঞ্জিনিয়ার আগে আসিল, মানে তাই না আগে দিয়ে গেছে, একটু পরে লাল ক্যান্টার একটা করে রডটি নিয়ে গেছে। কটার সময় ঘটনা? কয়টার সময় স্যার? এটা তো আনুমানিক আনুমানিক 12টা 12:30 ওই টাইমটা দুপুরবেলা। আর এখন টোটালি আপনাদের কাছে বদনামি দিতে আছে। এইটা এমনই করতেছে যে আমরা দরকার না, তো সিমেন্ট নিয়ে গেছে কাছে কথাটা আমরা ঘরে লুকায় রাখছেন। আমি যে যান ঘরে গিয়ে সার্চ করেন, আমরা ঘরে যদি থেকে রাখি ঘর সার্চ করেন, আমরা করে আমরা কাছে আমরা ব্যস্ত থাকি, আমরা কোন বাড়ি ঘরে থাকি না। আপনারা বুঝছেন না যদি ইয়ে হয় তাহলে থানাতে অভিযোগ জানানোর জন্য? আমি থানাতে অভিযোগ জানানোর লেগে যাচ্ছি। ওই দিন যখন আইসে ম্যানেজার আইসে ইঞ্জিনিয়ার আইসে, আমি কইছি যে আপনারা থানাতে অভিযোগ করেন। থানাতে অভিযোগ করলে আপনারা কথা, আমি হ্যাঁ কথা বলতে পারবেন, সমস্যা নাই, আমরা কথা বলবো না। তারা তো তার থানাতে অভিযোগ করতে রাজি না, যদি রাজি হতো কারা কারা ইঞ্জিনিয়ার আর ম্যানেজার, তখন থানাতে কমপ্লেন করতো, থানা লগে লগে বাড়িকে চেক করতো, যে অন্য মানুষে করতো যে রডটা ইয়াতে ইঞ্জিনিয়ারের গাড়ি আগে আর লাল ক্যান্টারের গাড়ি রড লই যার দিনে দেখছি, তো কথাটা পরিষ্কার হয়ে যেত। সুর কারা সুর তো সে নিজে সুর, আর কাজ তো বন্ধ রাখি, কাজ তো কর মানুষের ধান পান লইতে কইলাম না। তো আমরা দুনিয়া এই দিনে আমরা সব এইখানে রাখি, আমরা ঘাস এখানে রাখি, আমরা রাখতে পারতেছি না, সব উঠানোর মতো আমরা টালাই রাখছি। এই যে জল ঢুকে দুনিয়া সিমেন্টই নষ্ট হইতেছে, ফোন করে করে আমি কইছি সমস্ত সিমেন্টের নিচে দিয়ে নষ্ট হয়ে যেতেছে। এতবার ফোন করে কোনার পরও সিমেন্টের দিকে সরানো হয়েছে না, এই সবটি নষ্ট হইতেছে না। কিছু রড এখানে নষ্ট হইতেছিল, তাও 6 মাস পরে আইয়া তারপর আমি ফোন করার পরে এখান থেকে সরাইছি। কিছু যে ইয়ে বানায় রেখে গেছিল পুকুরের মধ্যে পড়ে রয়েছে, তাও আমি ফোন করে ম্যানেজারের ফোন করে কইছি, এরপরে তারপরে পুকুর থেকে উঠা নিয়েছে। এটি আপনার নাম? রুনাধর মজুমদার। আপনার হাজবেন্ডের নাম? পীযুষ কান্তি মজুমদার। আপনার শ্বশুরের নাম? দিলীপ মজুমদার। এটা কোন জায়গা? এটা পশ্চিম হরিণা বাবুগ্রাম। এটা কোন রোড, কোন রোডে কাজ চলতেছে? এটা হরিণা রোড হচ্ছে মানে বাবুগ্রামের রাস্তা। বাবুগ্রামের রাস্তা, হ্যাঁ। এই রাস্তাটা 6 ইঞ্চি করা ছিল, কিন্তু 6 ইঞ্চি পুরা নাই, আছে 5 ইঞ্চি 1 ইঞ্চি করে বাঁচাল। আর একেতে সিজ বাসার, একেতে সেমিট বাসার। এখানে শুনছি এক ব্লগে 35 ব্যাগ, আমি সঠিক জানি না, তো 15 ব্যাগ দিয়ে কাজ করার, 15-16 ব্যাগ দিয়ে কাজ করার এই জায়গাগুলো। আর এইখানে যে জল দিবার ছিল আজ অব্দি জল দেয় না, একদিনও জল দেয় না, তো রাস্তাটা আর টেম্পার হবো কত। এই যে মানুষের ধান নেয়ার খেরগুলা গাড়িতে যায়, মানুষের অসুবিধা কষ্ট হইল এ দূর, এটা গাড়িতে যায়, গাড়িতে এখন যাইতে পারে না, গাড়ি ঢুকতে পারে না। এতটা করছি 20 দিন পর।
এই পাথর ফেলাই আমরা বাড়ির ভিতরে ঢুকতে পারি না, যা অসুবিধা 1 সপ্তাহের উপরে তারা কাজ বন্ধ করছে। আগে একবার কাজ ধরি 7 দিন কাম বন্ধ রাখি। আমরা এসে কইতাছে সিমেন্ট কম আছে, আমি বললাম সিমেন্ট কম আছে তাইলে আপনারা রাস্তা বই এখানে ফাড়া দেন। আমারে কম আছে এই ভিডিও অবস্থা কি তাতে আছে কিভাবে ও দেখছেন নি ওই হিন্দি ওই ভাঙে গেছে গা ওই সামনে ওই দিক দিয়ে ওই সাইডে দিক পুরা এইখানে রাখছি, রডও রাখছি, সিমেন্টও রাখছি। আজকে আমরা এখানে শান্তিরবাজার থানাতে আমাদের ডিস্ট্রিক্ট যে রায়ট কন্ট্রোল যে স্কোয়াড আছে তাদের নেতৃত্বে আজকের দিনে সচরাচর যেটা আমাদের খুবই দরকার, কয়েকদিন পর পর আমাদের এজিটেশন হয়, আন্দোলন হয় সরকার অফিসের সামনে, রাস্তাঘাটে, রাজপথে। সেই পরিস্থিতিকে কিভাবে আমরা মোকাবেলা করতাম পারি ইন ফিউচারে, যার জন্য আজকে প্র্যাকটিস করা হয়েছে। এবং এই প্র্যাকটিস আমরা সচরাচর করে থাকি এবং এরপরে আমাদের যে বাইকোনা থানা আছে ওইখানেও প্র্যাকটিস হবে। আজকে শান্তিবাজার থানাতে হচ্ছে? আজকে শান্তিবাজার থানাতে হচ্ছে। जिसके ऊपर धमकी दिया जाएगा वो फायर करेगा, वो रिकॉर्ड नीचे होगा। सुनो सुनो सुनो, आपका मजमा घोषित किया गया है, आप लोगों को चेतावनी देती है, जल्द से जल्द सिलेंडर होगा, वरना आप पे कानूनी कार्रवाई की जाएगी, गोली की कार्रवाई की जाएगी। फायरिंग इन द डायनेमिक बोर्ड, फायरिंग इन दौड़ के चल। दो एलिमेंट टूटा, 2 सेल टूटा, बाकी सब ठीक। गैस एलिमेंट रिपोर्ट। गैस एलिमेंट का 2 सेल ने फायर किया, बाकी ठीक सर। राइफल एलिमेंट रिपोर्ट। राइफल एलिमेंट का 5 राउंड फायर हुआ, इसमें 2 आदमी जख्मी हुआ और 2 राउंड हुक्का गुम और बाकी सब कुछ ठीक ठाक है। फास्ट लाठी अपना पोजीशन। घायल हुआ, उनको एम्बुलेंस में भेज दिया गया और 2 राउंड फायर हुआ, 2 खाली खोखा मीच है, 2 पार्ट्स मिला, 2 मोबाइल मिला। अभी अगला कार्रवाई के लिए हुक्म प्रदान करें श्रीमान। ठीक है, उसको अभी फील्ड में तैनात रखो, निगरानी रखो, ठीक है। अगर कुछ होने से रिपोर्ट करो, ठीक है। जय श्री राम।
भाई कैमरा में पीछे हाथ का हाथ पूरी करो हमारी मांग पूरी करो पूरी करो हमारी मांग पूरी करो अन्नपूर्ण समिति और भी बातचीत होने जा रहा है। अभी फायर का अनुमति दीजिए। कमर के नीचे फायर करना वही है सर, कमर के नीचे फायर होगा। दिल मारो अरे मैं देखो ना जिसके बटन का हाथिया बटन आप बस 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 थोड़े विश्वास हैंडल बने छापा फायरिंग एलिमेंट আমাদের দাবি মানতে হবে সাইলেন্ট সংগ্রাম চলছে চলবে সাইলেন্ট চলছে চলবে দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে ফায়রিং এলিমেন্ট জানি ভাই মত ফায়রিং এলিমেন্ট মানতে হবে চলছে চলছে চলবে চলছে চলছে ফায়রিং এলিমেন্ট ঘটনা হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিসে কলাইছে যে বজর বাজারটা পার হয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, দেখি দুইটা বাইকের সংঘর্ষ, বাইকের সংঘর্ষ। আমরা যেন দুইজনকে সিরিয়াস কন্ডিশন পাইছি। আমরা ওখানে দুজন রিসিভ করে আমরা বিশালগড় মহকুমা হসপিটাল নিয়েছি। নাম জানা গেছে? নাম একটার নাম পাইছি বাপন দেবনাথ, 24 বছর। এও মানে এটা ঠিক না, মানে আননং। अरे एग्जाम तो सीरियस तो
তারিখে গাছগুলো এক আসছে, আমি ওই সময়ে আমি আসলাম, বাড়িতে আসলাম না আর কি। তো আমি এখানে বিগত 40 বছর ধরে আমি এখানে এই জায়গাটা মানে দখল সত্ত্ব হিসেবে আমার আছে আর কি। আমি এটা খাস ভূমি, এটার আমি এখানে খাস ভূমিতে আমি অ্যালটমেন্ট পাওয়ার লাগে আমি কয়েকবার আমি পেয়ার করছি, আমি অ্যালটমেন্ট পাইছি না। আমি অনেক চেষ্টা করছি যে অ্যালটমেন্ট পাওয়ার লাগে, কিন্তু দেখা গেছে কিন্তু আমার পাশের যে জায়গাগুলো ওই জায়গাগুলো নিয়ে কিন্তু তার একটা বিবাদ ছিল। ওই বিবাদের কারণে দেখা যাচ্ছে বিবাদের কারণে কিন্তু তারা জমিন কাটতে গিয়া দেখা যাচ্ছে আমার জমিনের গাছগুলো কাটতে তারা ইয়ে করে নষ্ট করে লেছে। কতটা গাছ কাটছে? প্রায় 200 উপরে গাছ কাটছে। আপনি এখন কি চান? আমি তো চাই যে আমি তো গরিব মানুষ, বুঝছেন না, আমার অ্যাকচুয়ালি তো আমার এই গাছের উপরেই কিন্তু আমার সংসারটাকে নিয়ে কিন্তু এখান থেকে এই গাছের থেকেই আমি কিন্তু গাছের কাজ করে এসে কিন্তু আমার সংসারটার প্রতিপালন করতেছি। যে আজকে এই গাছটি নাই মানে কিন্তু আমার সংসার অচল একদম। যে আপনি কে কাটছে গাছগুলো? কাটছে অ্যাকচুয়ালি তো ওই যে পাশের যে জমিনটার যে মামলা আসলো, ওনার যে কাগজ আছে বিক্রম ঋষি দাস, নরেন্দ্র ঋষি দাসের ছেলে বিক্রম ঋষি দাস ওই তাই নিয়ে আর ছেলে আর বাবা মিল্লা, দুজনে মিল্লা তারা কাটছে। আপনার গাছ কাটবো এটা কোনো ইনফরমেশন দিছে আগে? না, আমি এমন কোনো ইনফর্ম কিছু পাইছি না আমি যে আমার গাছ কাটবো কি আসল বিষয়। আপনার নাম? আমার নাম বিকাশ পাল। জায়গাটার নাম হইল এটা আপনার আমরা ধলাবিলের ইয়েতেই, এটা রামচন্দ্রঘাটের এরিয়া পড়ছে আর কি। ধন্যবাদ। দেখো জায়গারা সব চেয়ারা, দেখো এই দেখো চেয়ারা, এরা জায়গা ওখানে রাস্তা দিয়া এখানে আমার এরা রাত্রে হইলে গাছ কাটে ওখানে জায়গা। আয়ো সব আয়ো আসান রে, সব গাছ কাটতে লাইছে। আয়ো সব আয়ো। দাঁড়াও সবটির মুখ তুলো, হের মুখ তুলো, দাঁড়াও এ বাজে করে দাঁড়াও, এ বাগে কেলিকা রে, দাঁড়াও। আমি লুকাইছো না, ওই একদম করো। এর নাম কিতা? হ্যাঁ নাম কিতা? আমার নাম? হ্যাঁ নাম জান লাগে না।
মুখে টেলাম মুখ ঢাই না রে মুখ ঢাই কে রাখে রে মুখ ঢাই না আমরা কিন্তু কাটবার লেগে বাধা দিছি না স্যার আমরা কিন্তু কাউরে কিন্তু কাটবার লেগে বাধা দিছি না কেউ না করতেছে না কিন্তু আমরা ভিডিওতে উঠতেছে কিন্তু কথা বলি না প্রথমে তাই না করছো না তোমরা শুনিয়ালো তারা কিটা কইছে আমরা কিন্তু ভিডিওতে কিন্তু উঠতেছে কিন্তু প্রপ থাকবো কেউ মিথ্যা কথা বলতে না আমরা কিন্তু কাউরে না করছি না কাটবার লেগে একদম না এটা কোর্টের ব্যাপার কোর্টের উপরে কেউ নাই কিন্তু আমরা কিন্তু কাউরে না করছি না তোমরা কাটো কোনো অসুবিধা নাই আমরা শুধু জাস্ট আইডেন্টিফাই করার লাগি আমরা ছবি রাখতাম আর কিছু না স্যার সামনে আছে স্যার আমরা বুঝাই কইছে আমার সোশ্যালিস্ট দাগে কি জানি তো আমার পড়ছে না এটাকে খেলে এইটাই আমি শুধু জানাবার লাগে আইছি রইছে তো ইডিয়ারও কোনো অসুবিধা নাই স্যার আমরা তো বলছি আমরা আগে বলছি তোমার সঙ্গে সব বাকি তো জায়গাটা তো অভিযোগ কাটতেছে সংসার চালা লোকে হেটাও করছে হেডটা থেকে স্টার্ট করছে বাস্তব বুঝলি বিষয়টা আমপুরা না আমার জায়গা কাগজপত্র আমার আছে জায়গা সত্ত্বেও কিন্তু আমার তারা জায়গা ইয়া দেয় না দখল দেয় না এটা নিয়ে অনেক মিটিং হয়েছে মেম্বার টেম্বার লিয়ে মিটিং হয়েছে পঞ্চায়েত কোনো কাজ করে না তারা কে দখল করে এই তাজু মেম্বার ফরিদ মিয়া আয়ুব আলী আনসর আলী তারা দখল করে রাখছে এখন আপনি কি চান আমি চাই সুন্দরভাবে এটা যেন মীমাংসা হয় যেমন যাতে আমি জায়গাটা পাই আপনার জায়গা আপনার মানে হ্যাঁ যাতে চান কাগজ সত্ত্বেও আমি পাই
কি নাম আপনি? আমার নাম মোহাম্মদ উলুমি। হ্যাঁ, উলুমি। এই জায়গাটার নাম? এটা আমার রসনগর। कहाँ से हैं आप? कोई है आपका घर वाला कोई है? हाँ, शराब पिया था क्या? हाँ, नशा किया था? বিচার বিলটি কেন হয়েছে একটা কলাই ছিল যে বাচ্চা লইয়াকে বেড়ে গেছে গা, তারপরে জনসাধারণ ফিরে ওটা দিছে আর কি। মানে বাচ্চা চোর সন্দেহে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা চোর সন্দেহে। তো কি আপনার প্রাথমিক তদন্ত কীভাবে বলতেছে? অন্তত মোটামুটি এত বেশি কোনো এফেক্ট হয়েছে না, মোটামুটি মাথার মধ্যে একটু ব্যথা হয়েছে, এক্সরে হয়েছে, মানে রিপোর্ট যায় বোঝা যায়। মানে আদৌ কি বাচ্চা চোর না? তারপরে তো কী করবো, আমরা তো গিয়ে যেটা কলাই সেটা দিয়ে গেলাম আর কি, মানে পরে তদন্তর পরে বোঝা যাবে কী হয়ে। হিসাবের কোন জায়গা থেকে? এটা হিসাবে বাট্টা চুমেন্টের একটু আগে। নামটা পাওয়া গেছে না? নাম তো বিনোদ নাকি বললো এখন, কিন্তু পুরো নাম জানি না কোনো। ত্রিপুরা মনে হইতেছে না? না না, হ্যাঁ বাইরের লোক ছিল। কি হ্যাঁ, নাম বলো তো। तुम्हारा नाम क्या है? हाँ, नाम क्या है? नाम बोलो, सुनिए, नाम बताइए अपना। কথা কইতে পারবো না ভাইটাল সিটি আছে তুই বলে যে বাগান দিয়েছে ঘটনাটা হচ্ছে কৈলাসর রোডে মনতলা এলাকা একটা অ্যাক্সিডেন্ট হয় আমাদের গাড়ি একটা বাইক TR05C7443 এই নম্বরে বাইকটি সেলফ শুরু করছে। এতে দুইজন লোক পাইছি, তারা একজন নাম শ্যাম তাঁতি 19 বছর আর একজন নাম সুশান্ত তাঁতি 19 বছর। তাদের বাড়ি পিরেশপাড়া হাফলং। তাদের জন্মনগর হসপিটাল অক্ষণ দিয়ে দিচ্ছি আমরা। আমাদের স্বাভাবিক অবস্থায় কেমন আছে? এটা রক্তাক্ত অবস্থায় আছে, মাথা ব্যথা। ওরা কি বেশি ইনজুর্ড হয়েছে? ইনজুর্ড হয়েছে মাথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আর নাম কি তার? ওরকম দিলাম নিজে নিজে বললে তা কি চলাই আমি প্রথম থেকে গেছি বর্তমানে আমাদের জাতীয় মধ্যে অন্যতম হচ্ছে 29 শ্রম আইন করে স্লোগান দেন আগে স্লোগান দেন না আপনাদের সামনে গিয়ে এগিয়ে থাকছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আপনারা সবাই অবগত আছেন যে গত 21শে নভেম্বর থেকে দেশে যা নিয়ে দেশের শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, বেকার, যুব সমাজ সকলেই উদ্বিগ্ন ছিল, প্রতিবাদ মুখর ছিল যে আমাদের দেশের স্বাধীনতার পর থেকে প্রচলিত শ্রমজীবী মানুষের স্বার্থে যে 29টা শ্রম আইন এগুলিকে মোদিজি পরিবর্তন করে প্রধানত কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তি যে গাঁটছড়া এই তাদের স্বার্থে শ্রম কোড 4টি শ্রম কোড করার যে উদ্যোগ তার বিরোধিতা করে আসছে। সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে একে পাশ করিয়ে নেওয়ার পর গত 21 তারিখ তা লাগু করেছে। এটা দেশের শ্রমজীবী 90% মানুষকেই এই আইনের আওতার বাইরে রেখে দিয়েছে। আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই, এতে যারা ক্ষতিগ্রস্ত হবে শুধু শ্রমজীবী মানুষ না, কৃষিজীবী মানুষ, বেকারদের ভবিষ্যৎ একেবারে ভয়ঙ্কর অনিশ্চয়তা সৃষ্টি হবে।
প্রবীণদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। উপরন্তু আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে আছেন, আপনাদের জন্য এই আইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 1955 ইংরেজি এবং 58 ইংরেজিতে সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতায় যে আইন লাগু করা হয়েছিল সেই আইনকে পরিবর্তন করে এটা সম্পূর্ণভাবে সরকার, কর্পোরেট জগৎ এবং বড় বড় মিডিয়া হাউসের মালিকদের হাতে আর হচ্ছে বিজ্ঞাপনদাতাদের হাতে তুলে দিয়েছে। এতে সাংবাদিকদের যে ন্যূনতম নিরাপত্তা এটাও বিঘ্নিত হবে। এটা প্রত্যাহারের দাবি সহ রাজ্যের শ্রমজীবী, কৃষিজীবী মানুষের স্বার্থে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে 9 দফা দাবিতে আমাদের এই আজকে রাজ্য ভিত্তিক 8টা জেলা সদরে আমরা ডিএম অফিসের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে 9 দফা দাবিতে স্মারকলিপি পেশ করার উদ্দেশ্যেই আমরা আজকে এখান থেকে মিছিল আমরা সংগঠিত করছি। এখান থেকে আমরা ডিএম অফিসে যাব, সেখানে আমাদের এক প্রতিনিধি দল সেই দাবি সনদ তুলে দেবে। দেওয়ার পর আমরা বিশদে এই যে সামগ্রিক বিষয়টার উপর আমরা সেখানে একটা সংক্ষিপ্ত সভা করার চেষ্টা করব। এটাই হচ্ছে আজকের কর্মসূচির মূল। আমাদের মেইন টার্গেট কি? মানুষকে আত্মনির্ভর বানাও। এই আত্মনির্ভর করতে হলে আমরা 4টা জিনিসের উপর গুরুত্ব দিচ্ছি। নাম্বার 1 এগ্রিকালচার, নাম্বার 2 ট্যুরিজম, নাম্বার 3 এনার্জি, নাম্বার 4 ফরেস্ট। এই 4টা জিনিসকে সামনে রেখে আমরা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে চাই। ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই। এবং আপনারা জানেন ত্রিপুরার সামগ্রিক উন্নয়নে কৃষির ভূমিকা, কৃষকদের ভূমিকা 100%-এর মধ্যে 46%, আর ট্যুরিজমের ভূমিকা 41%, ইন্ডাস্ট্রি 13%। তাহলে মেইন এগ্রিকালচার অ্যান্ড ট্যুরিজমকে আমরা গুরুত্ব দিতে হবে। সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রিকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আজকে এখানে ট্যুরিজমের যে প্রমো ফেস্ট, উদ্দেশ্য কি? আমরা একটা উৎসব করে প্রমোট করছি ট্যুরিজমকে সারা ভারতের এবং সারা বিশ্বের নজরে নেওয়া, যে আমরা ত্রিপুরাতে কি কি ট্যুরিস্ট রয়েছে, কি কি ট্যুরিজম রয়েছে। আজকে থেকে 7 বছর আগে আপনারা যদি গন্ডা তুইসা যাই, নারকেল কুঞ্জ গিয়ে দেখুন তো, আগে যখন আমি যেতাম জলের মধ্যে নৌকা দিয়ে যেতাম, এক্সট্রিমিস্টে বসবাস করত নারকেল কুঞ্জে। আজকে যান, অল স্টার ফ্যাসিলিটিজ ইজ দেয়ার। এটা কার কৃতিত্ব? ট্যুরিজম মিনিস্টারের কৃতিত্ব, ওই ট্যুরিজম ডিপার্টমেন্টের কৃতিত্ব, আর ওইখানকার মানুষের। আজকে আমাদের এই যে আমরা হিল স্টেশন বলছি, আমি সিমলা গেছি, দার্জিলিং গেছি, শিলং গেছি, সিকিম গেছি, গ্যাংটক, আরো যত হিল স্টেশন আছে। আমাদের এই জম্পু হিল স্টেশন কোনো মতেই কম নয়, বরঞ্চ নাম্বার 1 বলতে হবে। কারণ ক্লিনেস্ট টুরিস্টরা চায় আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চাই, তার ব্যবস্থা থাকতে হবে। আজকে সেরকম ভাবে ইডেন, আজকে একটু আগে আমরা ইডেন টুরিস্ট লজ ওপেন করে এসেছি।
এবং এই যে প্রোমো ফেস্ট আগে কোনোদিন করেনি, গত বছর থেকে শুরু হয়েছে। গত বছর 24-এ আন্ডার দি লিডারশিপ অফ আমাদের প্রেজেন্ট ট্যুরিজম মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রী আছে, মিলে প্রোমো ফেস্ট শুরু করেছে। এবার সেকেন্ড ইয়ার। তো আমাদের উদ্দেশ্য পর্যটন শিল্প শুধুমাত্র পর্যটনকে এটা আজকে শুধুমাত্র পর্যটনের জন্য এটাকে শিল্প হিসেবে ট্রিট করছে। এটা একটা শিল্প, সেজন্য শিল্পকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা, এটাই প্রোমো ফেস্ট। জাতি জনজাতির মধ্যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করা। এবং Takub Kuksogdo. Tabuk Ribechibu, Tinini Pandani, Wasik, Naitotok, Luachibani Paki, Tabuk Pandanu, Lamsoki, Welcome of Peace, Aba Lamsok Mungkok Nariganu, Tripura Tourism Department ni Tangpang Okra, Aba Secretary, Baramgrang Muchang, UK Chakma, IAS, sir. Please, sir. May I now have the honor to welcome and for the welcome speech by Sri UK Chakma, IAS Secretary, Tourism Department, Government of Tripura. সবাইকে নমস্কার। যতন খুলুঙ্কা চিবাই বেকুনরে জুজু। আজকে ত্রিপুরা ট্যুরিজমের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই ভাংমুন প্লেগ্রাউন্ডে আমরা ইউনিটি প্রোমো ফেস্টের আয়োজন করছি। এই ভাংমুন মাঠে আয়োজিত 2 দিনের যে প্রোমো ফেস্ট, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, উনি আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন। আমি ওনাকে দপ্তরের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। I welcome you, sir, from my core of my heart on behalf of the Tourism Department. You have attended with us despite your busy schedule. Our efforts will go to vain. We won't be able to achieve the desired result. And keeping that in view, under the able stewardship of our Honorable Prime Minister Narendra Modi ji and visionary leadership of our Honorable Chief Minister Professor Dr. Manik Shah, we have been progressing towards the development in terms of infrastructure, in terms of culture, in terms of food, everything. Tourism has come across in the coming times, and we are progressing gradually, and we have to go a long way in the coming times. Our Secretary Mr. Chakma was citing about homestay facilities. What was the homestay? The number of homestay in the state was nothing. In 2014, during the starting of Promo Fest Festival, 9 homestay license was given at Narikal Kunj by the Honorable Chief Minister. And now, after a span of 1 year, the number of homestay has increased to 150 in the Narikal Kunj vicinity only. In the entire state, if we calculate, the number of homestay has gone to 250 plus. And we are very happy that last year, one retired Air Force official in front of that Bhangmun, our Eden Tourist Lodge, one retired Air Force official has started his homestay, and he has dedicated the homestay facilities under the fighter jets like Rafale, Tejas, Jaguar, etc., etc., after getting retired from his service. So it speaks in volume. The homestay facilities, each and every time, people coming in large number,
They're getting the homestay facility in cheaper rate. They're getting fooding facility in cheaper rate. Everywhere to different nooks and corners of our state. And we have to take it forward in the coming times, because tourism, in one side, we have to give infrastructure to showcase our state to the rest of the world. And on the other hand, we must give livelihood to the unemployed youths of our state, which is the main intention of our Honorable Prime Minister. And I assure you, ladies and gentlemen, that in coming 12 to 15 months, we'll have a complete different horizon of tourism altogether. When it comes to infrastructure, when it comes to road facility connectivity, when it comes to cultural tourism, spiritual tourism, ecotourism, we all have been working in a holistic manner to take our state forward to the national level and showcase our state to the outside of our country as well. And keeping that in view, we have been working hand to hand, shoulder to shoulder with Government of India, as well as under the guidance of our Honorable Chief Minister, Professor Dr. Manik Saha. Our Senior Minister, Atal Lal Nath, is also here. We get valuable suggestion from him on different occasions. Today, he has come all the way from Agartala, covering a good distance. Shantana Chakma, Philip Priang, who belong to your region only, they have been always keen to inspire us, to motivate us, so that tourism get boost in this part of the state. And we assure you that in the coming times, this hill station will be one of the finest hill station in the entire northeastern region. And you people will be proud of that one day. These days are not far away, ladies and gentlemen, my dear brothers and sisters. This Udayan Tourist Lodge, it was in a very deplorable condition. We have taken the initiative, Tourism Department. Now, the galaxy of leadership which are sitting there on the dais, we have inaugurated the renovated structure of Eden Tourist Lodge. By Siri Sitini Sirimung Risha no Tabukni Bechebo Risha by Shajok Jak Klai Balai Naitotok Chung Sasa Tati Tabuk Musing Lai Tongo Chung Jotono Yafa Korop Line, come on! Balai Balai Kena Hambai Norok Jotono Tay Pai Manjak Pene Joto Narawai Rock no. Ladies and gentlemen, shall we all rise up for the national anthem? Shall we all rise up for the national anthem? Sing joto basalayana national anthem ne bagai. Ole. पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा Mutaino Koshol Naithokmani Mokolo Tongregi Tangani Hai Naididu Naithokridu Wan Sugridu Katangridu Manipuri Tunain matua moy takaronen tir no batuak tehi Manipuri ane. Ladies and gentlemen, the beautifully crafted woman costume of the Manipuri.
helama stage naya hian ron phei ula alomom hleang After the felicitation, our dear dignitaries will go to the selfie point and take a few photographs and later on take their valuable seats as an audience later. And also we will go ahead and burst the crackers and the lantern will be lifted up in the air. tuna hian homestay Trazual Loman Semna nei dona hi Tripura Tourism Department ina thlan chuate anni pakhatna Mrs. Lalen Koli Transquel Homestay Beliang Chip Zampui Hills ania pani na hi Pu Santos Chakma SS Homestay Konpui 1 Zampui Hills pathum na hi Pu Sai Hing Lovasai Lau MJ Homestay Puldung Sei Zampui nia palina a pathum na thau Pu Lalen Sanga Sky Chalet Homestay Wangmun Zampui Hills ani mi kan ti zo hian homestay thar registration certificate hlan na nei ani ngal dona pi muan kungi om hnai ani chuan khonga in stage lama hian ron phei se pi muan kungi ma hi omrem chang lo ani chuan ai o tutur poron kal thei ani o ama oma To do the honor for the first prize for excellence in service in homestay, I would call upon Sri Sushanta Chaudhary, Honorable Minister Tripura Tourism, to do the honor. For the second prize, I would call upon Sri Ratanlal Nath, Honorable Minister Power Department, to do the honor. To do the honor for the first prize, call upon Sri Vyak Chungnunga, BSC Chairman, Zampu Hill. Second, to do the honor, I would call upon MDC Shalendranath to do the honor. And for the third, do the honor for the third, and now call upon Sri Ajanta Kumar Chaudhary, Honorable Chairman BAC, Lalchuri RD Block. For the joint third prize, to do the honor, may I call upon Srimati Aparna Nath, Honorable Shavadipati Uttar Tripura Jila Parishad.
handing out of a new registration certificate to newly. For the joint third prize, may I now call upon Srimati Shantana Chakmaji, Honorable Minister, Industry and Commerce, the Government of Tripura. Shall we give them a round of applause, people, for doing such an excellent services for the people giving service in homestay. And now, we go to the next session, wherein we will be handing out of new registration certificate to newly established homestay in Jampu Hill. ওই যে এই বৃষ্টির কারণে এবছর তো পাখি নাই বেঁচে গেলে কম আর কি, নাহলে এই সময় তো প্রচুর পাখি থাকে, মাইগ্রেটরি বার্ডসগুলো আর কি। এটা করা হয়েছে যে এটা কি ভালো হয়েছে না কি? না এমনিতে তো ঠিকই আছে, কিন্তু ওই এই বৃষ্টিটা মেইনলি যদি এফেক্টেড আর কি, যদি মাইগ্রেটরি বার্ডসগুলোর জন্য এই বৃষ্টিটা মেইনলি এফেক্টেড। শুনলাম এটা নিয়ে নাকি মানবাধিকার কমিশন এগুলো দুইটা মামলা চলছে আর কি। তো মাইগ্রেটরি বার্ডসের প্রোটেকশনের জন্য এটা একটু নজর দিলে ভালো হয়। আবার দেখলাম একদিন আপনার ওই যে ফরেস্টের ডিএফও শিক্ষা দপ্তর থেকে অনেক অধিকর্তারা এসেছিলেন এখানে দেখার জন্য। তারপরে জানি না পরবর্তী সময় কী হয়। প্রচুর, আমরা তো এই পাশের কোয়ার্টারে থাকি, প্রচুর পানে পাখি আসছে এই সময়টাতে, কিন্তু এইবার কম আর কি। এখানে একজন আছে আপনার সত্যি দর্জিটা সত্যি। নর্থ ইস্টে এই ট্রেনে দিয়ে ভালো একটা থাকে, কিন্তু সুনিতে বারবার করার পরেও এই কাজটা করছে না। সুনিতে গ্লোবাল নিউজ করাইছে আর নাই তো দেখেন একদম আমি ওই সেন্দনে কাজ করছি অনেকদিন হলো। আমরা বিনম্রভাবে অনুরোধ করবো মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে এসে আসন গ্রহণ করবো আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র এবং চাঁদপুর এলাকার জনপ্রিয় বিধায়ক মাননীয় পরক রয়েছে। জ্ঞানের আলো আমরা চাই আরো আমাদের বিকশিত হোক। বারণ গঠন করা হচ্ছে একটা সরকারি সকলের কাছ থেকে বইয়ের মধ্যে আমি অনুরোধ করবো
বরণ করা হবে আমাদের বিশেষ অতিথি শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব মাননীয় শ্রী রাজেশ শ্রীমতী চিঠি দেবরা মহোদয় ওনাকে আমরা বরণ করে দেব একজন পুস্তিকার মাধ্যমে আমরা যাতে অনেক স্কুল করতে পারি পরিবেশনায় রয়েছে বালিবিদ্যালয় বিদ্যালয়ের ছাত্রীরা। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ দ্বারা আয়োজিত শিক্ষক সম্মাননার এটাই সেই কার্যক্রম। শিক্ষক সম্মাননার প্রতি আমরা দারুণভাবে আনন্দিত বৈশিষ্ট্য সকল সম্মাননা আমাদের সকালে प्रोग्राम है इसमें लगातार मनोज रोई जी मेरे पास आके मुझे बोलते थे कि आप इस प्रोग्राम में जरूर आए तो এবং আমাদের আজকের আয়োজনের শেষে উত্তর জেলার বিশেষ অসংখ্য ধন্যবাদ দক্ষিণ জেলার বিশেষ वो सारे सेक्टर्स में काफ़ी अच्छा काम इन्होंने किया। मैंने इनसे पूछा कि भाई आपका इम्पोर्टेंट काम क्या है जिसकी वजह से आपको राष्ट्रीय लेवल पर एक रिकग्निशन मिला है, तो इन्होंने बोला मैंने जीवन के सारे क्षेत्रों में काम किया हुआ है। तो इनको বিশেষ অতিথি হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় সচিব রাহুল হেমেন্দ্র কুমারজি, তিনি খুব সুন্দরভাবে আগে আলোচনা রেখেছেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা শ্রী এনসি শর্মা মহোদয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের অর্থ দপ্তরের ডেপুটি সেক্রেটারি পৃথ্বীরাজ দেবনাথ মহোদয়। আমাদের সঙ্গে এই মঞ্চে আছেন আমাদের এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহোদয়া এবং উপস্থিত আছেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ প্রকল্প থেকে আগত গৌতম হালদার এবং অতিথি হালদার মহোদয়া এবং যারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। আমি বলবো যে এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মনোজ রায় এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আজকের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমাদের শিক্ষক শ্যামল কুমার দে মহোদয়কে এবং প্রতি সমস্ত আমন্ত্রিত অতিথি এবং এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার প্রিয় ছাত্রীরা এবং সাংবাদিক বন্ধুদের প্রত্যেককে আমি আগরতলা শহরবাসীর পক্ষ থেকে অনেক স্বাগত শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি প্রথমে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণকে এবং এই রাজ্যের যিনি কনভেনার মনোজ রায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুন্দর ব্যবস্থা করার জন্য। এই ক্ষেত্রে আমি বলবো মেধা অন্বেষণ বলতে আমরা যেটা বুঝি মেধাকে তৈরি করার ক্ষেত্রে যারা কারিগর
তাদেরকে সম্মানিত করার একটা বিশেষ দিক। কিন্তু আমরা সবসময় শিক্ষক শিক্ষিকাগণ অক্লান্ত পরিশ্রম করে যারা বর্তমান আগামী প্রজন্মের ভবিষ্যৎ, যারা রাষ্ট্রীয় চিন্তায় রাষ্ট্র গঠনে যারা অংশগ্রহণ করবেন, তাদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য সামনে অবহিত করে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে তারা যে অবদান বা কাজ করে থাকেন, তাদেরকে স্বীকৃতি দেওয়া বা মূল্যায়ন করা বা সম্মান প্রদর্শন করা মেধা আমি হল বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ এটা করেছেন। তো আমি বলবো, এখানে আমাদের সেক্রেটারি সাহেব অনেককে বলেছেন, ডিরেক্টর সাহেব বলার চেষ্টা করেছেন, আমাদের রাজ্যে এখন কিন্তু শিক্ষা ব্যবস্থা সারা দেশের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে কিন্তু একটা এক সূত্রে বাধা। সেই কারণে আগে যারা এখানে শিক্ষক ছিলেন বা শিক্ষকতা করেছেন বা আমরা যারা স্টুডেন্ট ছিলাম, আমাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বা শিক্ষা দানের ক্ষেত্রে কিন্তু আগে যে অবস্থা এখন সেই ক্ষেত্রে নেই। এখন আমল পরিবর্তন হয়েছে, গুণগত শিক্ষার মান উন্নত হয়েছে। এখন ওই স্টুডেন্টদের আমরা যেভাবে পড়াশোনা করেছি, এই বিদ্যালয়ের যে চেহারা ছিল, আমি এই এলাকারই ছেলে বা বাসিন্দা ছিল, আমরা এই বিদ্যালয়ের চেহারা দেখেছি, কিন্তু একটা আমল পরিবর্তন হয়েছে। সমগ্র রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমল পরিবর্তন করে, শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে এবং শিক্ষা নীতিরও ব্যবস্থা পরিবর্তন হওয়ার ফলে এখন স্টুডেন্টদের শিক্ষা গ্রহণ হয়ে গেছে অনেকটাই বড় আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তিতে তাদেরকে শিক্ষিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এখন স্টুডেন্টদের আগে আমরা জানতাম যে আমাদের এখন আগরতলা বা ত্রিপুরাতে যারাই একটু ভালো পড়াশোনা করতেন বা উচ্চশিক্ষার জন্য তারা এই রাজ্যে ইচ্ছে করলে তারা শিক্ষা গ্রহণ করতে পারতেন না, তা বহিরাজ্যে যেতে হতো। অনেক মেধা, অনেক থাকলেও তারা কিন্তু আর্থিক সচ্ছলতার অভাবে বা সুযোগের অভাবে তারা তাদের মেধার বিকাশ বা মেধা সমৃদ্ধ করতে পারতেন, প্রকাশ করতে পারতেন না। কিন্তু এখন রাজ্যে আমাদের স্টুডেন্টদের বড় জায়গা তৈরি হয়েছে। এখন বড় বড় মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিদ্যালয় তৈরি করা হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তির সিস্টেমের মাধ্যমে। কাজে এখন আমাদের দেখা যায় আগরতলা এই রাজ্যেরও প্রায় 450 মেডিকেল স্টুডেন্ট এখন আমাদের রাজ্যে শিক্ষা গ্রহণ করতে পারে। তারা আগে অনেকেরই বাইরে যাওয়া সুযোগ ছিল না, সে কারণে মেধাগুলি এখানে নষ্ট হয়ে যেত, প্রকাশ করা বা রাজ্য গঠন, রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা থাকতো না। তো আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার এই সুযোগগুলি এবং বিদ্যালয় পরিকাঠামো যে উন্নত হয়েছে, রাজ্য সরকারের এখানে সেক্রেটারি সাহেব, ডেপুটি তারা অক্লান্ত পরিশ্রম সরকারের আমরা জানি, এবং আমাদের শিক্ষক শিক্ষিকাগণ এখানেও স্টুডেন্টদের প্রকৃত মানুষ তৈরি করার জন্য বা সুন্দরভাবে তৈরি করার জন্য চেষ্টা করছেন। কিন্তু পরিকাঠামোগুলো আরও যথেষ্ট উন্নয়নের যেহেতু দরকার, আমাদের সরকার সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি আবারও আলোচনা দীর্ঘায়িত না করে বিশেষ করে আমি এই এলাকা, এই বিদ্যালয়ের যিনি শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার শ্যামল কুমার দে, উনি যথেষ্ট বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি ওনার পারদর্শিতা, পরিশ্রম, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্টুডেন্টকে আরও বেশি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য লাগিয়ে কাজ করার যে মানসিকতা এটা তৈরি করেছেন এবং ওনাকে আমাদের জাতীয় পুরস্কার, উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে মনোজবাবুকে, যিনি এখানে কিচেন গার্ডেন তৈরি করেন। শুধু আমি যখন বিদ্যালয়ে আসি, আমি প্রায় প্রতি প্রোগ্রামে এই বিদ্যালয়ে আসি, প্রত্যেকেই আমন্ত্রণ জানায় তাদের। আমি আমারও এলাকার যেহেতু আমি দায়িত্ব নিই এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের চেষ্টা করার চেষ্টা করি সবসময়, কিন্তু যখনই আসি বাগানটা দেখলে আমি খুব আজকে বলেছি, মনোজবাবু আপনার বাগানটা সুন্দর, উনি বলেছেন এটা আমার বাগান নয়, এটা মানবিকের তালিকা বিদ্যালয়ের বাগান। তা সত্যি, কিন্তু কেউ না কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয় সবগুলো তৈরি করার ক্ষেত্রে। তো যাই হোক, আমি আবারও যারা শিক্ষকরা সম্মানিত হয়েছেন তাদেরকে আমি অনেক প্রণাম জানাই। তাদের অনেক অবদানের ফলে অনেক স্টুডেন্ট আমাদের রাজ্যে থেকে বহিরাজ্যে সারা বিশ্বে স্ব জায়গা প্রতিষ্ঠিত হয়েছেন। আগামী দিনের টিচাররা স্টুডেন্টকে সুন্দরভাবে তাদের মানসিকভাবে তৈরি করবেন শিক্ষার সঙ্গে সঙ্গে এই আশা রেখে, এবং উদ্যোক্তা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ যারা আছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা করলাম। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা। स्कूल अथॉरिटी से बात कर रहा था, यहाँ पर जिस तरीके का पीटीआर हमारे यहाँ पे है, इतने सारे टीचर यहाँ पर है, टीचर्स को देख के भी बड़ा अच्छा लगा। आज के प्रोग्राम में 2-4 चीजें मैं बोलना चाहूँगा, 2-4 चीजें बोलना चाहूँगा, बच्चियों से बोलना चाहूँगा। देखिए, बच्चियों के लिए, वुमेन के लिए, गर्ल्स के लिए अपने खुद के चैलेंजेस होते हैं लाइफ में, और अभी आप सभी लोग बहुत छोटी हैं, तो मैं चाहूँगा कि आप सभी लोग
ओपन दिमाग से सोचें, क्योंकि हमारे समाज में ना केवल बाल विवाह, अभी रिसेंटली आप सभी लोगों को पता है कि जो ट्राइबल वेलफेयर, ट्राइबल जो कमीशन है, वहाँ से विजिट किया था, तो वहाँ उन्होंने भी एक बहुत बड़ा इश्यू उठाया। हो सकता है कि स्टेट में नहीं हो, लेकिन एक चाइल्ड मैरिज का एक बहुत बड़ा इश्यू हमारे यहाँ पे है। और दूसरा, कई सारी चीजें हमारे समाज में ऐसी होती है जो बच्चियां वैसे ही एक्सेप्ट कर लेती है, जो कि पहले समाज से चला आ रहा है। तो आप सभी बच्चियों से, हालांकि बहुत छोटी छोटी बच्चियां हैं, हो सकता है, मुझे नहीं लगता समझ पाएंगी, नहीं समझ पाएंगी, लेकिन जितने भी पीछे बच्चियां हैं, आप इस समाज में और इस इकोनॉमी में अपना स्थान जब तक नहीं लेंगी, तब तक आपको समाज में अपना स्थान, अपनी उचित जो सम्मान है वो मिलना बड़ा मुश्किल है। इसीलिए जो राष्ट्रीय शिक्षा नीति नई आई है, उस राष्ट्रीय शिक्षा नीति में आवाज आ रही है मेरी? वो राष्ट्रीय शिक्षा नीति में भी बोला गया है कि हमको पढ़ाई करनी है, ठीक है, लेकिन पढ़ाई के अलावा भी ऐसी बहुत सारी चीजें हैं जो हमें डेवलप करनी है। वो ना सिर्फ आप पढ़ें, बल्कि पढ़ने के अलावा ना सिर्फ आप पढ़ें, बल्कि पढ़ने के अलावा भी अपने जो दूसरे जो कैरेक्टर्स में जो आपके वर्च्यूज होते हैं उसको डेवलप करने का ट्राई करें। आप सभी बच्चों से मैं बोलना चाहूँगा, छोटी छोटी चीज़ें बोल रहा हूँ मैं, ज़्यादा बड़ी चीज़ें नहीं बोल रहा हूँ, शायद आपको समझ में आए। एक तो कि आप पढ़ रही हैं, पढ़ना इम्पोर्टेंट है, लेकिन पढ़ने के अलावा मैंने देखा है बच्चे ग्राउंड में जाते हैं, लेकिन बच्चियों को ग्राउंड मैंने कम देखा है। ये आप सब लोग, अगर आपकी फैमिली वाले मना करें, कोई भी मना करें, आपको उसका डिटरेंस करना है, राइट? अपना हक लेना है, आपको भी बच्चे की तरह जो राइट्स हैं वो आपको लेना है। मैं टीचर्स को बोलना चाहूँगा कि नई शिक्षा नीति आने के बाद में बहुत सारी ऐसी जो टीचिंग स्किल्स हैं उसमें काफ़ी कुछ चेंजेस हुआ है, और आप देखेंगे कि सीबीएसई की आने वाले कुछ टाइम में ये लोग ओपन बुक से जो एग्ज़ाम है उसको करने वाले हैं। तो बहुत सारे ऐसे चेंजेस हमारे यहाँ पे आएंगे पढ़ाने की स्किल्स को लेके, वो काफ़ी ज़्यादा चेंजेस है। और जो रूटीन में रेगुलर में जो सब्जेक्ट्स आप लोग पढ़ा रहे हैं, हो सकता है उसमें बहुत ज़्यादा चेंजेस आएँ। तो आप लोग एक ओपन माइंड के थ्रू पढ़ाएं। और सारे टीचर से भी मैं बोलना चाहूँगा, क्योंकि ये भी समाज के ही एक पार्ट हैं, तो हो सकता है कई बार समाज की बहुत सारी चीज़ें हैं वो उनके दिमाग में भी रहे, लेकिन मैं फिर भी बोलना चाहूँगा कि दिमाग ओपन रखे, बिकॉज आज की 21st सेंचुरी की बच्चियाँ हैं, उनको किस तरीके से आप लोग जो ट्रेडिशनल माहौल है, ट्रेडिशनल माहौल से अलग हटके आपको जाना है। मैं इसीलिए बोल रहा हूँ, आज की जो इकोनॉमिकल माहौल है उसमें सिर्फ पढ़ाई करना और पढ़ाई करके कुछ जॉब लग जाना वही इम्पोर्टेंट नहीं है। आज एजुकेशन मिनिस्ट्री के द्वारा स्कूल एजुकेशन को बराबर प्रोत्साहन दिया जा रहा है। आप देखेंगे कि पहले 10वीं के बाद में ITI करते थे लोग, लेकिन अभी वोकेशनल कोर्सेज आप सभी लोगों के सभी स्कूल्स में हम लोगों ने इंट्रोड्यूस किए हैं, और आगे आने वाले टाइम में स्किल एजुकेशन का बहुत बड़ा महत्वपूर्ण स्थान होगा। इसीलिए आप सभी बच्चियों से मैं बोलना चाहूँगा कि ना सिर्फ आप ये पढ़ाई करें, ये पढ़ाई जो आप मैथ्स का, साइंस का करते हैं, इसका यूज डेफिनेटली है, बट उससे ज़्यादा कई सारे आजकल स्किल्स आ गया है, उसमें आप लोगों को आगे बढ़ना है। तो ये 2-4 चीज़ें मैं आप सभी लोगों के लिए बोलना चाहूँगा। नई तरीके से आप लोग सोचना स्टार्ट करें। आज के जो प्रोग्राम में मनोज राय जी का जो काम है उससे भी आप कुछ सीख सकते हैं। इनका काम हो सकता है काम छोटा या बड़ा नहीं होता, उसको करने का तरीका बड़ा इंपॉर्टेंट होता है। इनका जो किचन गार्डन है, किचन गार्डन लगाते हैं, बाकी डिस्ट्रिक्ट्स में ये लोग सभी को प्रोत्साहन देते हैं। तो आप देखिए काम छोटा है, लेकिन काम करने का तरीका ऐसा होना चाहिए कि उसकी आइडेंटिटी सभी लोगों को मिल सके। तो मैं इनको बहुत बहुत शुभकामनाएं देता हूं और बहुत बहुत धन्यवाद कि आप इस एक अच्छे काम के लिए एक लगातार तरीके से आप लगे रहे, और उसमें जो विजिबल चेंजेस हैं वो दिखता है अगर आप दिल से काम करते हैं। अभी ये रिटायरमेंट पे जा रहे हैं, इनको पोस्ट रिटायरमेंट इनकी लाइफ है बड़ी अच्छी रहे, और मैं उम्मीद करता हूं कि इनका जो एक्सटेंशन है वो एक्सटेंशन भी स्टेट गवर्नमेंट कंसीडर करेगा, क्योंकि इस तरह के अच्छे अच्छे जो लोग हैं, अच्छे टीचर्स हैं, वो सभी को प्रोत्साहन देते हैं, सभी को मोटिवेट करते हैं। और जो प्रेसिडेंशियल अवार्ड जिनको मिला है
शाम बोल रहा हूँ, पढ़ाई एक पार्ट हो सकता है लेकिन वो पूरी जिंदगी नहीं हो सकती। तो आप स्किल डेवलपमेंट अपने आप में डेवलप करने की ट्राई करें और जीवन के दूसरे क्षेत्रों में आप लोग जाने की कोशिश करें। मैं सभी को जो जिनका आज फेलिसिटेशन होगा, दोनों टीचर्स, बाकी टीचर्स हैं, उन सभी को धन्यवाद देता हूं। और विधान शिशु उद्यान के माध्यम से प्रोग्राम हुआ है, कोलकाता से ये लोग आते हैं, बहुत बहुत आपको धन्यवाद और सभी को बहुत बहुत शुभकामनाएं। थैंक यू। My name is Dr. Sai Krishna. मैं यशोदा हॉस्पिटल सोमाजीगौड़ा में हार्ट सर्जन हूँ। मैं इधर ILS हॉस्पिटल में थोड़े दिन के लिए था, 4 साल के लिए। मैं बहुत सारे पेशेंट का ऑपरेशन किया। अभी मैं अपना वापस बैक टू माई होम टाउन। So I have a connection with this city. I've done surgery for a lot of small kids and adults also. तो यशोदा सोमाजीगौड़ा इज़ अ कंप्लीट फैसिलिटी जिसमें बहुत सारे टीम ऑफ डॉक्टर्स हैं, सारे मल्टी स्पेशलिटी डॉक्टर्स हैं। तो हार्ट रिलेटेड की तरफ से हमारा 8 मेंबर कार्डियोलॉजिस्ट टीम है एंड वी हैव 1 full सर्जिकल टीम विच इज़ हेडेड बाय मी। हम पूरा स्पेक्ट्रम जो हार्ट रिलेटेड एडल्ट बड़े एडल्ट्स में जितने भी प्रोसीजर हम सब कुछ करते हैं, including heart transplant, valve repairs, valve replacements, aortic surgery, bypass surgery, minimally invasive surgery जो छोटा सा incision से जो करते हैं। तो we have a dedicated team and we work very hard towards complete well-being of patients. And our team is completely dedicated to deliver high quality health care. मैंने यही देखा इन 4 साल में जब मैं यहाँ में था, बहुत से लोग हैं जिनका फैमिली हैदराबाद में है और वो बच्चे उनका अपना काम छोड़ के इधर पेरेंट्स का ख्याल रखने आने में दिक्कत होती है। तो अभी ये एडवांटेज ये है कि हम लोग उधर वी हैव द कंप्लीट लॉजिस्टिक कवरेज, वी टेक कंप्लीट केयर ऑफ पेशेंट्स राइट फ्रॉम ट्रांसपोर्ट फ्रॉम हियर पिक अप देयर, जस्ट एज Sukanta has already mentioned. And we assure the patients of high quality health care at affordable costs. So we look forward to helping the community for the well-being of patients in Agartala. Thank you. Also, moreover, sir have it getting in Agartala patient, and they are all अभी around 2021 से 25 तक मैं इधर ही था ILS हॉस्पिटल में। कम से कम 200-250 पेशेंट्स का मैंने सर्जरी किया है। तो ऑल ऑफ देम रिमेंबर मी फॉन्डली। तो अभी भी जब भी मैं आता हूँ मिलते हैं तो वी आर कमिटेड टू पेशेंट केयर। और जो हमने इधर जो मैंने इधर 4 साल में जितने रिलेशनशिप बिल्ड किया है पेशेंट्स के साथ, मैं वही कायम रखना चाहता हूँ टू हेल्प पीपल फ्रॉम दिस प्लेस। पूछा आपने, जैसे हम हमेशा बोलते हैं प्रिवेंशन इज़ बेटर देन क्योर। बीमारी आने से पहले जो हम लोगों को ख्याल रखना वो बहुत ज़रूरी है। तो पहले ये बात ये है कि स्मोकिंग बंद करना है। इधर मैंने देखा पान बहुत कॉमन है। पान दैट इज़ द फर्स्ट। जितने भी हार्ट में प्रॉब्लम होते हैं, इन्फेक्शंस वगैरह, वो बैड ओरल हाइजीन की वजह से होता है। दूसरी बात ये है बीपी का ख्याल रखना है, बीपी कंट्रोल करना है। रोज़ कम से कम हफ्ते में 5 दिन 30 से 40 मिनट वॉकिंग करना ज़रूरी है। उससे वेट कंट्रोल होगा और हार्ट को स्ट्रेंथ मिलेगा, एफर्ट टॉलरेंस मिलेगी। कुछ ऐसे कारण हैं जो हम बदल नहीं सकते, जैसे जीन्स। कुछ लोगों का आपने सुना होगा कि 25 साल की उम्र में हार्ट अटैक होके सडनली, मैंने यूट्यूब में वीडियो देखा होगा, बंदा चलता चलता हुआ गिर गया। उसका तो जेनेटिक है। तो जेनेटिक कॉजेस में हम उसका भी हम ख्याल रख सकते। हमें भी इससे थोड़ा आइडिया आएगा कि अंदाज़ा होगा कि किस में फैमिली रिलेटेड रिस्क ज़्यादा है। जैसे आप मान लो फर्स्ट डिग्री रिलेटेड, यानी पिताजी, मदर, ब्रदर, सिस्टर, उनमें से किसी मेल मेंबर में, माने पिता या ब्रदर में अगर 65 ईयर्स की कम उम्र में अगर हार्ट अटैक आ गया हो, या फिर फीमेल मेंबर मदर सिस्टर में 55 ईयर्स की कम उम्र में, 65-55 मेल फीमेल, उनमें उस फैमिली में रिस्क ऑफ हार्ट डिसीज़ ज़्यादा रहता है। तो उन लोगों को ज़्यादा केयरफुल रहना चाहिए। अगर शुगर है तो अर्ली ट्रीटमेंट करना चाहिए। कोई भी सिम्टम ये है कि बहुत से लोग सोचते हैं कि एसिडिटी है,
कई बार ऐसा होता है कि एसिडिटी नहीं, वो हार्ट का भी अटैक एसिडिटी जैसा हो सकता है। ये मतलब नहीं हर किसी का पेट में अगर जलन हो रहा है इसका मतलब ये नहीं है कि उसको हार्ट अटैक है। लेकिन वन ऑफ द साइंस एसिडिटी अगर बार बार हो रहा है या चलने पे पेट में जलन हो रही है, वो टिपिकल ऑफ हार्ट डिसीज़ है। तो एक बार चेक करना बहुत ज़रूरी है। मेरे ख्याल से हर किसी को जो 40 साल की उम्र से ज़्यादा है, जो स्मोक करता होगा उनमें रिस्क ज़्यादा है, जिसका शुगर है उसका रिस्क और ज़्यादा है, क्योंकि शुगर पेशेंट में कई बार दर्द नहीं होता, उनको सांस फूलता है। सांस फूल गया इसका मतलब ऑलरेडी हार्ट का मसल को डैमेज हो गया है, तो वो प्रिवेंशन इम्पॉर्टेंट है। तो कम से कम साल में एक बार टेस्ट कराना ज़रूरी है, एक एको कराना। TMT करके एक टेस्ट होता है जिसमें आप ट्रेडमिल एक्सरसाइज करते हो, उसके टाइम पे अगर हार्ट का ECG में कुछ चेंजेस है तो उससे अब अंदाज़ा आएगा कि हार्ट प्रॉब्लम है। तो प्रिवेंशन जैसे मोना बोला है बेटर देन क्योर, इसलिए कोलेस्ट्रॉल चेक करना ज़रूरी है, शुगर चेक करना ज़रूरी है। अपना हेल्थ का ख्याल हमें खुद रखना है, तब ये ऑपरेशन इतने सारे ट्रीटमेंट की ज़रूरत नहीं पड़ेगी। कभी ना कभी तो पड़ेगी, लेकिन हम पोस्टपोन कर सकते हैं हेल्दी प्रैक्टिसेस अडॉप्ट करने के बाद। थैंक यू सर। Thank you. Depends upon the procedure that is planned. So usually it is comparable to any other corporate hospital all over India. जब मैं इधर था मैंने काफ़ी लोगों को वेल्लोर, चेन्नई या बैंगलोर जाते हुए देखा है। तो द सेम क्वालिटी ऑफ केयर दैट इज़ डिलीवर्ड इन दोज हॉस्पिटल्स जहाँ पे उनको मिलता था, वही लोग हम भी वही करते हैं एट कंपेरेबल कॉस्ट। साल में त्रिपुरा से আরম্ভ করছি। প্রথমে সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য, এই শর্ট নোটিশে আমি বলেছি আসার জন্য এবং আপনারা এসেছেন। এবং আমি যশোদা হসপিটালে এখানে আগরতলাতে কাজ করি এজ এ ডেপুটি ম্যানেজার, এবং এখানে হায়দ্রাবাদ থেকে প্রতিনিয়ত 14 মাল্টি স্পেশালিটি ডাক্তার প্রত্যেক মাসে আসেন। এর মধ্যে নতুন করে স্টার্ট হচ্ছেন স্যার ডক্টর সাই কৃষ্ণ স্যার, ইজ এ CTBS সার্জন, সিনিয়র সার্জন ইন সমাজিগোড়া ইউনিট। শুধু আগরতলা না, আমাদের পুরো নর্থ ইস্টেই প্রত্যেক জায়গাতে আমাদের সেন্টার রয়েছে এবং প্রত্যেক মাসেই আমাদের এখান থেকে সুপার স্পেশালিস্ট ডাক্তার আসছেন। এর মধ্যে পেশেন্ট কী পাবে এখানে আসার জন্য স্যার? অ্যাকচুয়ালি হয় কি, এখান থেকে আমাদের পেশেন্ট হায়দ্রাবাদ ট্রাভেল করতে হয় কোনো কিছু একটা সাজেশন নেওয়ার জন্য। এই ক্ষেত্রে ডক্টর যদি ওইখান থেকে ট্রাভেল করে এখানে আসে, তো সার্ভিসটা আমরা বাড়ির পাশে পেয়ে যাচ্ছি। তারপর যদি কোনো কিছু হাই এন্ড কোনো কিছু ক্রিটিক্যাল লাগে তখন আপনি ট্রাভেল করলেন, তো ওইটা একটা ভালো দিক। এবং ওইটা দেখেই আমরা ইনিশিয়েশন নেওয়া, এবং পুরো নর্থ ইস্টেই আমাদের হসপিটালের বিভিন্ন সেন্টার রয়েছে স্যার। আর আরেকটা জিনিস স্যার, যেমন আমাদের এখানে থেকে কোনো পেশেন্ট যদি হায়দ্রাবাদ যায়, তো ওইখানে আমাদের লজিস্টিক এবং থাকা খাওয়ার নিয়ে সমস্যা, তো ওইটাও আমাদের হসপিটাল থেকে ডাইরেক্ট ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপিং রয়েছে নর্থ ইস্টের জন্য। শুধু নর্থ ইস্টে যে কোনো স্থান থেকে যাক, যে কোনো পেশেন্ট, তো আমাদের ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপিং রয়েছে, কোঅর্ডিনেটর রয়েছে। তো পেশেন্টের ভাষাগত প্রবলেমের জন্য যদি কোনো প্রবলেম হয় সেখানে হেল্প করার জন্য আমি রয়েছি, অন্য যাবতীয় অন্য প্রবলেমের জন্য হেল্প করার জন্য। এবং স্যাররা রয়েছেন প্রত্যেক সময় ডেডিকেটেড টু দ্য পেশেন্ট, অ্যান্ড স্যার ইজ ভেরি সিনিয়র ডাক্তার ইন CTBS কার্ডিয়াক সার্জন in our Somajigoda unit. So I wanted to hand over to him sir also, and we are very lucky to starting the OPD in Agartala, and this is the first time sir in starting in Yashoda Hospital OPD in Agartala center. So I hand it over to sir to talk about whatever the procedures are have been done, critical procedure, and what will be the patient will be benefited per month. ऐसे तो बोलना मुश्किल है, लेकिन रफली बोलता हूँ 100 के ऊपर जाते हैं। আমার কাছে খবর আইছিল, কন্ট্রোল রুমে আইছিল 7:30টার সময় যে একজন গায়ে আগুন লাগছে। এরপরে গিয়ে দিয়ে যে ঠিকই লাগছে। এরপরে আমরা তাদেরকে নিয়ে আমরা ওই গুমটি জেলা হাসপাতালে পৌঁছে দিয়েছি। কোন জায়গা থেকে আনছেন আপনারা? ডাকবাংলা রুট। কি নাম? সুজন দাস। DSR চাকরি করে তাই না? আচ্ছা।
মানে একটা মানি বারান্দার থেকে আনছেন? হ্যাঁ, ওই মানি ব্যাগও ফালাই গেছে। আনছেন কোন জায়গা থেকে? বারান্দার থেকে? গেটের বাইরে থেকে, গেটের বাইরে থেকে। % बर्न हुआ है। अच्छा। और पेशेंट का हिस्ट्री के हिसाब से है कि बर्न इंजरी हुआ है, कोई ऑयल कुछ काम कर रहा था तेल वेल वाला, तो उसके कारण बॉडी में बर्न हुआ है। तो चेस्ट इन्वॉल्व है, हाथ का ये अपर आर्म इन्वॉल्व है और थाई पोर्शन इन्वॉल्व है, एब्डोमेन भी इन्वॉल्व है, बैक भी इन्वॉल्व है। तो ओवरऑल मिला के 30%, लेकिन सुपरफिशियल बर्न है। अभी तो हम लोग इनिशियल ट्रीटमेंट यहाँ पर दूंगा और उसके बाद जैसा होगा, पेन अगर ज़्यादा रहेगा तो हम लोग हो सकता है रेफ़र भी करें इसको जी। क्या नाम था सर और क्या कितना है इसका? पेशेंट सुजान दास, 32 ईयर्स ओल्ड। चलो बिट्टू बिट्टू The students must be already a bit tired of listening to speeches. I would like to keep it very short. As citizens of the country, we are entitled to many rights, particularly enshrined in the Constitution of India, as well as those which are given to us through various acts and rules by the government, be it central government or the state governments. These rights are very important for us to peacefully enjoy our life. These are very important. That's why the government has enacted them, so that we as citizens do not face trouble in living our day-to-day life peacefully. For imparting or giving us rights, few things are very important. One is the law that is enacted to provide us the rights. The second is the department or nodal agency which implement the rights for us. And third is the mechanism by which, if our rights are violated, the grievances are redressed by courts. And the fourth important issue is the awareness amongst ourselves, so that if the rights are violated, or even the rights exist or not, and if these are violated, how do we address these issues? So these are few important things we need to know as aware citizens, so that we can live our life, peacefully and smoothly in our country. So one of these rights as consumers is given to us under the Consumer Protection Act 2019, which was earlier the Consumer Protection Act of 1986. So under this act, we have been given certain rights as consumers, and how we can address if there are any grievances if these rights are violated, for which we had a lengthy discussion today. I would not
try to go into the details, but few things are very important. Right to safety as consumers, one of the first rights. If you buy any product or service, whether this service or product is of good quality, that is as per norm, as per standards, and it is not harmful to us, provider or the person who are providing the products to us. So it is very important to know this. Otherwise, without knowing, if you buy this product or service, we may end up facing problem. And of course, if you have faced any problem, we have the redressal mechanism, which we will also talk about. Suppose you buy any product online or offline, particularly this 2000 Act or the Act of 2019 has been required because recently we have seen the booming of online shopping mechanism. Earlier we used to go physically to shops and establishments for receiving our products or services. Now everything is available online. So to address issues regarding this online trading, online shopping, online buying, the 2000 Act of 2019 was enacted. So once these safety issues are addressed, we also need to know if the product warranties, guarantees, anything that it claims, whether the level, what it claims, the product is exactly the same. Those things you must be aware. If you are buying anything and the product claims, these are the raw materials used in the product, or this is the specification of the product. So whether it is the same. If you are buying a mobile and it is costing 50,000, whether the claim that the mobile has this kind of specifications, technical specification facilities, whether it actually has. So that we need to know. The third right is right to choose. So if you want to buy a certain product, the seller should not force you to opt for anything that he wants. You should be able to choose what model, what color, what specification, what price you should buy of the product. There are many options available, so you have the right to choose. So anybody cannot force you to choose anything. So that is one of the rights. Another right is to be heard. So if you have any grievance, the seller, you have seen in many of the sellers' website helplines and that number is given, or you can click somewhere and get help. So if you have any issue with the product, with the service, you must be able to take help, or you must be able to say whatever you want to say. Then the fifth right is right to seek redressal. That is, if you, even in spite of trying to make the seller about your issues, try to talk to him, but the issue is not resolved. So you have to look for one mechanism where your grievances can be redressed properly. So for this, like the previous speakers have already mentioned, at the district level we have a district consumer commission. We have in the west, which is in Gorkhavasti. If you have a chance, you can visit and try to also find out talking to the officials there. So if the value or the compensation you are seeking is below 1 crore, so you go to a district commission. Go through this entire struggle of going to the consumer commission, raising your case, etc., etc. So the first issue is to be ourselves very careful that you don't have to go through any lawyer. You can personally file your petition. And nowadays there is option even for online filing of petition. So
So you can file your grievance even online. You don't have to go to the office also. And then you can present your case. When the hearing date is there, some of the courts they have got even online hearing, mechanism. So you can sit at home through video calling. You can present your case, and you yourself can present. You don't have to take any lawyer. If possible, if the amount is big, of course, you would like to take the help of lawyer if you are not yourself capable to present your case, so that you can present the case in the best possible manner. Then above 1 crore to 10 crore, there is the state commission, which is headed by the president of the state commission is headed by a retired high court judge, and the president of the district commission is headed by a retired district judge. So up to 10 crore, you can go to the state commission, or if you are not satisfied, like already been mentioned, with the judgment or order of the district commission, you can appeal in the state commission. Similarly, if you are not satisfied with the judgment or order of the state commission, you can go to the national commission and further up to the Supreme Court. So this is the mechanism available to us. Many of the consumer commissions have been very proactive. They are allowing online filing of petitions, hearing online, etc., etc. And they are also conducting awareness like this through seminars, through workshops. In fact, recently last year in MUP University, the president of the State Consumer Commission himself was there during such kind of workshop or seminar. But we have to be, like I said, Tanya Bhogi from 5th semester education. শ্রী অনিমেষ দেববর্মা, মাননীয় উচ্চশিক্ষা অধিকর্তা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, উপস্থিত আছেন ফুড অ্যান্ড সিভিল সার্ভিস ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর মাননীয়া মৌসুমী চক্রবর্তী মহাশয়া, আছেন এখানে উপস্থিত আইসিআইটি থেকে, আইসিআইটি নিউ দিল্লি আজকের এই অনুষ্ঠানের বিশেষ আলোচক শ্রী অশোক ধানসা এখানে উপস্থিত আছেন, সরকারি আইন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী বিবেক মিশ্রজি, মঞ্চ উপবিষ্ট এই মহাবিদ্যালয়ের শিক্ষক সংসদের সম্পাদিকা ডক্টর দীপা ঘোষ, আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ নির্মাণ ফোরাম যেটা আছে আমাদের এই ক্লাবের কনভেনার ডক্টর মধুসূদন মুরাশি এখানে উপস্থিত, এই মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং seminars, this kind of workshops will help you prepare your of a consumer and the redressal mechanism, which is a need of an here and thinking when the seminars will get over, but believe me, as students, we are mostly here lost. So this is what exactly is being done here. So this is about implementing the 6th for an elegant address to our. So sometimes it may so happen that we, in spite of our being services or products that we have average. So it may not be very easy to be careful every day. On our body, in our homes, everywhere it is procured through somebody. Although we can be very careful, we need to know about the laws.
আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী আমাদের যে 8টি প্রশাসনিক জেলা রয়েছে, এই প্রশাসনিক জেলা সমর্থন মাধ্যমে আমরা ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচিবের কাছে আমরা 9 দফা দাবি নিয়ে আমরা একটা স্মারকলিপি আমাদের আজকে সিপাহীজলা ডিএমের কাছে আমরা দিয়ে এসেছি। যদিও ডিএম সাহেব উনি প্রশাসনিক কাজে ব্যস্ত আছেন, এডিএম সাহেব আমাদের ডেপুটেশন গ্রহণ করেন। মূলত 9 দফা দাবি সমর্থনে, দাবি আদায়ের স্বার্থে আমরা আজকে এই দাবি সনদ পেশ করেছি মাননীয় অতিরিক্ত জেলা সমাহর্তার নিকট। এই 9টি দাবির মধ্যে মূল যে দাবিটা হলো, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের শ্রমিক, কৃষক, বেকার এবং সাংবাদিক এবং সংবাদপত্রের যে মূল অধিকারের যে মূল আইন বলবৎ রয়েছে এই সংবিধানে, ভারতের সংবিধানে, আমাদের দেশের সরকার 21শে নভেম্বর 2025 এই বলবৎকে, এই শ্রমজীবী অংশের যে অধিকার, এই অধিকার বলবৎ যে আইনে রয়েছে সেগুলিকে বাতিল করে দিয়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক যে 4টি কালা শ্রমিক কোড জারি করেছে, আমরা তার অবিলম্বে প্রত্যাহার দাবি করছি এবং পূর্বের যে আইন রয়েছে সেই আইন যাতে বলবৎ করা হয়, যাতে শ্রমিকরা, শ্রমজীবী অংশের মানুষরা তার পূর্ণ স্বাধীনতা অধিকার ভোগ করতে পারে। দ্বিতীয় দাবি হচ্ছে, বর্তমান ত্রিপুরা রাজ্যের রেগা শ্রমিক, গ্রামীণ শ্রমিক এবং প্রশিক্ষিত শ্রমিক যারা রয়েছেন তাদের যাতে মজুরি ন্যূনতম 500 টাকা করা হয় এবং বছরের ন্যূনতম 200 দিনের কাজ দেওয়া হয়, তার দাবি আমরা করে এসেছি। এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে যে সমস্ত ভারতীয় নাগরিকরা বসবাস করছেন, তাদের সুবিধার জন্যে বর্তমানে যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে কাঁটাতারের ওপারে আসা যাওয়ার, এপারে আসা যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন তাদের যারা কৃষিকাজ করেন, বিশেষত তাদের যে গরু, মহিষ, ছাগল বা তারা কৃষিকাজ করার ক্ষেত্রে যে যন্ত্রপাতি নিয়ে আসা যাওয়া করেন, এই আসা যাওয়ার যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে তাকে কিছুটা বৃদ্ধি করা, যাতে করে তারা সুবিধা পায়। বিশেষ করে ছাত্র এবং মুমূর্ষ রোগী যারা, তাদের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে তারা করে উঠতে পারছে না, সময়টা বৃদ্ধি করলে তারা সেই সুযোগটা পাবে, এই আমাদের দাবি। কারা কারা রয়েছেন আজকে? আমাদের আজকের এই প্রতিনিধিমূলক ডেপুটেশনে রয়েছেন আমাদের সোনামুড়া সাংগঠনিক জেলার জেলা সভাপতি শ্রদ্ধেয় দীপক চক্রবর্তী মহোদয়, আমাদের এই চরিলাম বিধানসভার বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা ত্রিপুরা প্রদেশের লিগ্যাল সেলের মেম্বার অ্যাডভোকেট কেশরাম দেববর্মা মহোদয় এবং কিষাণ কংগ্রেসের আব্দুল আজিজ, সোনামুড়া সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট, এবং আমাদের কিষাণ কংগ্রেসের ত্রিপুরা রাজ্য কমিটির মূল উদ্দেশ্যটা আমার কালকে যে গত 27 তারিখ যে সাংবাদিক সম্মেলন মালিক সংস্থার পক্ষ থেকে হয়েছে, একজনের নাম হয়েছে রাজু মজুমদার, আরেকজন হয়েছে বিমল দেব, আরেকজন হয়েছে পার্থ চক্রবর্তী, যে 3 জন। অ্যাকচুয়ালি আমরা মালিক মেইন আগরতলার যে হেড অফিস নতুন কমিটি হওয়ার পরে এই 3 জনের মালিকের বাস উদয়পুরতে আগরতলা যে চলাচল করে সেটা বৈধ পারমিট নেই। অ্যাকচুয়ালি পারমিট তারা বিভিন্ন জায়গা, যখন আমাদের নতুন কমিটি ওই তাদেরকে প্রতিবাদ করে, ওই প্রতিবাদ করার মাত্রই ওই কমিটি মানে না। কমিটি কিন্তু সম্মেলনের মাধ্যমে হয়েছে, আমরা অতিথি হিসাবে উপস্থিত ছিলাম। তো তাই এই 3 জনকে বলবো তারা ক্ষমা চেয়ে নিতে 3 দিনের ভিতরে। যদি তারা ক্ষমা না চায়, আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন যাব এবং পশ্চিম ত্রিপুরাতে আমরা কর্মবিরতিও নিতে পারি, সেটা আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবে। তাই আমি বিমল
এবং পার্থ বা তিনজনকে বলবো তারা সাংবাদিকের মাধ্যমে যাতে ক্ষমা চেয়ে নেয় আমাদের ইউনিয়নের ব্যাপারে, যে ওনারা বলেছে যে অ্যাপ্লিকেশন নেই। আর বাকি যে 3 গাড়ি নিয়ে সমস্যা তাদেরকে বলবো অতি সত্বর তারা মালিক সংগঠন বসে এই সমস্যা যাতে নিরস করে, না হলে আমরা শ্রমিক সংগঠন আগামী দিন উদয়পুর হোক নাগরজোলা হোক আমরা আমাদের লাইন নিজে দায়িত্ব নিয়ে চলে আসবো। বাবুল দেবকে আর রাজু মজুমদারকে ব্যক্তিগত, বিমল দেবকে আমি ব্যক্তিগতভাবে আমি খুব উদারকে আদর স্নেহ এবং সম্মান করি। আমি বড় ভাই হিসাবে করজুতে ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে ওনাকে অনুরোধ করব উনি ওনার ভুল ক্ষমায় চেয়ে নেওয়ার জন্য, না হলে 3 ঘন্টা পরে আমরা এটা বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজনে প্রশাসনিক দ্বারস্থ নেব, প্রয়োজনে আমরা কর্মবিরতি নেব। কিন্তু কর্মবিরতি নিলে আমরা শুধু নাগরজোলা নেব না, আমরা ওয়েস্ট ত্রিপুরা পুরা জেলার কর্মবিরতি নেব এবং ট্রান্সপোর্ট সেক্টর থেকে উদ্যোগ নেওয়া হবে। উনি আমাদের ভারতীয় মজদুর সংঘের নিয়ে কথা বলার কে, ভারতীয় মজদুর সংঘের কথা বলার জন্য প্রেসিডেন্ট আছে, সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, আমাদের জেলার নেতৃত্বরা আছে, ট্রান্সপোর্টের নেতৃত্বরা আছে, ইউনিয়নের আমরা আছি। উনি ভারতীয় মজদুর সংঘ নিয়ে কথা বলা, আমি ওইখানে আমাদের ভারতীয় মজদুর সংঘের যিনি আমাদের প্রাক্তন সভাপতি গৌতম, ওনাকে আমি কালকে ফোন করেছি, উনি আমার ফোনের রেসপন্স দেয়নি। কয়েকবার ফোন করেছি, যাক উনি ওনার ব্যাপার ব্যস্ততার মধ্যে হয়তো উনি সময় দিতে পারেনি। কিন্তু আমি এটাও আমার সভাপতি আর সাধারণ সম্পাদকের সাথে আলোচনা হবে। কিন্তু আমি এই কথাই বলতে চাই, মালিক সংগঠন তারা নিয়ে বিবাদ, কিন্তু আমাদের ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন নিয়ে তারা কেন চিনিমিনি খেলে কথা বলে, তারা এটা কোনো রাইট নেই। তাই আমি 3 দিনের সময় দিচ্ছি, যদি এই 3 দিনের সময়ের ভিতরে উনি ওনার ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেয় আমাদের কোনো বলার নেই। আর যদি উনি ওনার ক্ষমা না চায় তাহলে আমরা শুধু আন্দোলন নয়, আমরা আগামী দিন পুরা পশ্চিম ত্রিপুরাতে যত অটো রিক্সা, আপনার ই রিক্সা গাড়ি সব ট্রান্সপোর্ট সেক্টর কর্মবিরতি নেওয়ারও আমরা ভাবতে পারি। যাই তারা মালিক সংগঠন, তারা দ্বন্দ্ব থাকুক, আমরা তাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি না। কিন্তু আমাদের যে ইউনিয়নের কাছে যে খবর, বিমল দেব, তারপরে রাজু মজুমদার, আরও একজন আছে, তাদের 3টা গাড়ি নিয়ে আমাদের নাগরজোলার যে মেইন কমিটি, যে মেইন হেড অফিস, তাদের সাথে মানে দ্বন্দ্ব। মানে ব্যাপার হলো তারা বলছে যে রুটে যে যার গভর্নমেন্ট যে রুটে পারমিট দিয়েছে যাত্রী পরিষেবার লাগে ওই রুটে চলার জন্য, কিন্তু তারা যেহেতু নেতৃত্ব আছে তারার বাস এদিকেই চলতে হবে। উদয়পুর চললে মিনিমাম 4 সিঙ্গেল হয়, তাদের রোজগারটা একটু বেশি হয়। যাক তারা বিভিন্নভাবে প্রেশার কিট করে। এখন নতুন কমিটির যিনি সাধারণ সম্পাদক বা সভাপতি আছেন বা যিনি লাইন সেক্রেটারি আছেন বা যারা কমিটির সদস্য আছেন, যে না বিগত দিন কি হয়েছে সেটা আমাদের জানার ব্যাপার না, কিন্তু এখন যার রুটের গাড়ি সেই জায়গায় চলতে হবে। মানে এই নিয়ে তাদের দ্বন্দ্ব, অন্য কিছু না। তুই বলেছে কথা প্রবেশ করুন, সেখান থেকে আপনি খুব সহজে এবং সুবিধা মাথাটা সরান না, আঘাত তোলার সুন্দর আছে, সুন্দর আছে। আগে
আগে বল না শ্রম কোড চালু করেছি তা বাতিল করে পুরাতন আইন বলবৎ করতে হবে। নাম্বার 4, ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। নাম্বার 5, কৃষকদের ধান ক্রয়ে গরিমসি বন্ধ করে দ্রুত ধান ক্রয় করতে হবে। আজকে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে কিষাণ কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক সংগঠনের রাজ্য শাখার পক্ষ থেকে আমরা 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে ডিএম স্যারের কাছে আমাদের একটা ডেপুটেশন ছিল। উনি সরকারি একটা প্রোগ্রামে চলে যাওয়ার কারণে ডেপুটেশনটা আমরা এসডিএম এর কাছে এডিএম এর কাছে আমরা ডেপুটেশনটা প্রদান করি। আমাদের 9 দফা দাবিগুলির মধ্যে যে প্রাধান্য আমরা 5টা দাবির কথা ওনার কাছে আমরা উত্থাপন করেছি। এই দাবিগুলির মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে রেগার মজুরি 500 টাকা, 200 দিনের কাজের গ্যারান্টি দিতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। 21 নভেম্বর 2025 যে 4টি কালো শ্রম কোড চালু করেছে তা বাতিল করে পুরাতন আইন বলবৎ করতে হবে। নাম্বার 4, ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। কৃষকদের 5 নম্বর, কৃষকদের ধান ক্রয়ে গরিমসি বন্ধ করে দ্রুত ধান ক্রয় করতে হবে। এই 5টা দাবি আমরা ওনাকে উত্থাপন করেছি। অন্তত এই 9টা দাবির মধ্যে 5টা দাবি যাতে দ্রুততার সঙ্গে কার্যকারী করা হয় সেই দাবিগুলি প্রদান করে আমরা এখন চেম্বার থেকে বেরিয়ে যাব। আমরা বনমালীপুর যুব মোর্চা প্রতিনিয়তই যারা সমাজ বিরোধী কাজ করে নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকে আমরা প্রতিনিয়তই তাদেরকে লক্ষ্য রাখি এবং প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখি। তো তারই অঙ্গ হিসাবে কালকে রাত্রিবেলায় যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আমাদের বনমালীপুর এলাকার একটা যুবক ধরা পড়ে, নাজির হোসেন উর্ফে হৃদয়, এবং একজন বিহারের লোক ধরা পড়ে। তো আমরা খবর পেয়েছি পুলিশ তাদেরকে আটক করার পর বিরোধী দল থেকে কিছু নেতৃত্বস্থানীয় লোক, বিধায়কও বলতে পারেন, তারা নাকি খুব জোর কদমে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তো আমাদের কাছে এই খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ আমরা থানাতে এসেছি, আমরা ডেপুটেশন দিয়েছি ওসি সাহেবের কাছে, তারা যাতে কোনোভাবেই রেহাই না পায়। এবং আমরা আবেদন রেখেছি তাদের সঙ্গে যে 4-5 জনের আরও র্যাকেট আছে তারা কালকে ধরা পড়েছে না, তাদেরকে অতি সত্বর যাতে অ্যারেস্ট করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হয় প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে, আমরা সেই দাবি রেখেছি। এবং আমরা বনমালীপুর এবং বনমালীপুরের সাধারণ মানুষ অনেক আনন্দিত আপ্লুত যে প্রশাসন বা এই থানার পুলিশরা যেভাবে রাত দিন কাজ করছে আমরা অনেকটাই দেখতে পাচ্ছি, অনেকটা সাফল্য পেয়েছে এবং আমাদের নতুন ওসি সাহেব এসেও অনেকটা সাফল্য পেয়েছে, আমরা তাতে খুশি। তো আমরা জানান দিতে চাই, যদি বিরোধী দলের কোনো নেতৃত্ব, স্থানীয় লোকরা এরকম সমাজদ্রোহী বা নেশা কারবারিদের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে ছুটিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, তাহলে আমরা আগামী দিন বনমালীপুর থেকে আমরা আওয়াজ তুলছি, যুব মোর্চা আরও বৃহত্তর আন্দোলনে যাবে, লাগলে সারা রাজ্যে আমরা আন্দোলন করব।
তাদেরকে যাতে কোনোভাবেই ছাড় দেওয়া না যায়। আমার পরিচয়, আমি আকাশদীপ সাহা আমার নাম, আমি বনমালীপুর যুব মোর্চার সহসভাপতি। আমরা প্লেনগুলোতে এই যৌননগর রেল স্টেশনে এই অ্যান্টি নার্কোটিকের আমরা রেড করা হয়েছিল। তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসের দুজন ওয়ান্টেড ছিল। একজন ছিল নাজির হোসেন, যার বাড়ি সাউথ চন্দ্রপুর, আর ছিল শ্যাম কুমার সিং। অ্যাকচুয়ালি বেসিক্যালি সে বিহারের, এখানে চন্দ্রপুর এসেছিল। তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস কেসে তারা ওয়ান্টেড ছিল। আমাদের কাছে কি খবর, তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে। প্রিভিয়াস ইনভেস্টিগেশন কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা যৌন রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তারা স্বীকার করেছে তারা টোটালি এইসব ইয়েতে ইনভলভ। তাদের একটা রেকর্ড আছে। তো তাকে আমরা আজকে কেসে ফরওয়ার্ড করছি, এনডিপিএস কেসে। দুজনকে আটক করা হয়েছে নেশা কারণে। তো আমরা বিভিন্ন বিষয়ে আপনার সঙ্গে আগেও আলোচনা করছি। মাটার তো সত্যি হলো ওই একটা মেন কারবার এই কোন বলবো দেখলাম তো এদিকে একজন মন বিষয়টা হচ্ছে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আমরা আপনাদের বাড়িটা না এদিকে গতকাল রাত্রে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার, স্টাফ, টিএসআর জনরা মিলে একটি অভিযান চালাই এখানে সীমান্তবর্তী হরিহরদোলা পশ্চিম পাড়াতে রুবেল মিয়ার বাড়িতে। এবং সেই তল্লাশি অভিযানে আমরা প্রায় 2400 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারি এবং এর পরবর্তী সময়ে সমস্ত প্রসিডিউর মেনটেন করে তা সিজ করা হয় এবং রুবেল মিয়াকে অ্যারেস্ট করা হয়। স্যার কোন জায়গাতে উদ্ধার করা হয়েছে এগুলি? এটা হয়েছে রুবেল মিয়ার বাড়ি থেকে। তাই গ্রেপ্তার করা হয়েছে নাকি? হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কেস নেওয়া হয়েছে, এখন কোর্টে ফরওয়ার্ড করা হবে। দাঁড়ান টিএসআর কোড দেরি হয়ে গেছে প্রচুর। আচ্ছা, এই যে এখানে যে তামান্না দেব রড চুরি যে কইছে, এটা একটা প্রবঞ্চনা। যে প্রধানে একদিন কইছে কয় যে রড চুরিছে, আগে যে এখানে কোনো রড চুরি না, এখানে একটা ক্যান্টার টাকাই লাল এখান দিয়ে লই যার গই। ছোটো বাচ্চারাও দেখছে আর নাতিও দেখছে, ওই এ নাতিও দেখছে যে লই যার গই। ইয়ার আগে তমন্না দেবের উচিত ছিল যে থানাতে কমপ্লেন করলে থানা হয়তো কার বাড়ির তো নিচে থানা একটা ভেরিফিকেশন করে দেখতো আদৌ কি রড চুরি হয়েছে না হয়েছে, কিন্তু তাও করানো। এইভাবে যে হরিলোডের মতো যে সরকারের টাকা হরিলোডের বাতাসা খেলতেছে, যে সরকার কিনারা আমার আবেদন
এটা সঠিক তদন্ত করে সঠিক বিচার যে কারা চুরি করছে, যে চোরটা ধরা দিই। এখানে আদৌ কি রড চুরি হয়েছে? আদৌ এখানে কোনো রড চুরিও না, রডটা গাড়িতে করি, সিমেন্টও চুরিও না, পাথরও চুরিও না, কিচ্ছু চুরিও না। সিমেন্ট ওইখানে 100 ব্যাগ রাখছে, আবার গাড়ি করে লয়ে গেছে ওই। এদিনও কাম বন্ধ রাখি 10 ব্যাগ সিমেন্ট নিছে যে কাজ করার। তো ইঞ্জিনিয়ার সাইডে আইয়ে না, রোডটা করা ছিল 6 ইঞ্চি, 6 ইঞ্চির জায়গা 5 ইঞ্চি করার। এবার কত পাথর এখানে বাসালার, কত সিমেন্ট, যে সিমেন্ট এক ব্লকের ভিতরে শুনছিলাম 35 ব্যাগ, কিন্তু 35 ব্যাগেতে 15 ব্যাগ দিই এটারে সিমেন্ট কাজ করে। এটা আমি মানে তাদের ওয়ার্কাররা তো আর আমরা দেখেন না ইঞ্জিনিয়ার। সরকারের কাছে ব্লকের কাছে আমার আবেদন, জিনিসটা ভালো করে তদন্ত করি, যে বিডিও সাহেব যেমন এটা কিভাবে করে কাজটা দেখে, তাহলে গ্রামবাসীরা, গ্রামের লোকেরা এই যে এখান দিয়ে কয়েকশো গাড়ি চলবো, ধান টানব, তখন উপকৃত হইব। কেন করেন না? এটা হলো সমান্না দেবে, ইয়া দেবে জানে, জানে সে গাড়ির আগে আছিল রড নিবার সময়, থানাতে কোনো কমপ্লেন করল না। আপনার নাম? আমার নাম মিলন দেব। এটা কোন পঞ্চায়েত? পশ্চিম মরিনা পঞ্চায়েত 1 নম্বর ওয়ার্ড, বাবুগ্রাম। বাবুগ্রাম। এই রাস্তাটা কোনখান থেকে কোনখানে গেছে? মরিনা বাজার হইতে বটতলি বাজার পর্যন্ত রোডটা গেছে, তারপর এইখান থেকে এই ব্রিজের সামনে থেকে, হ্যাঁ ব্রিজের সামনে থেকে, তারপর এইখান দিয়ে ঢুকি, এখান দিয়ে ঢুকি 1 নম্বর সুইচ গেট পর্যন্ত ইয়া গেছে। তারা কইছে 400 মিটার, আমি সঠিক জানি না, তারা 400 মিটার কইছে, 100 মিটার তো আমি মাপি না। ইঞ্জিনিয়ার তমন্না দেব মাপি কি করছে না করছে। এটা কোন ব্লকের আন্ডারে কাজটা চলতেছে? এটা শাসন ব্লকের আন্ডারে কাজটা চলে। কতদিন হয়েছে এই কাজ ধরা হয়েছে? এই কাজ ধরা হয়েছে যা প্রায় 10 মাসের উপর। তো 10 মাসের উপরে, তখন মার্চের আগে কাজটা শেষ হতো, তখন কাজটা না করি অফ দিছে। তো আর এইখান দিয়ে যে সাইডে করা ছিল কাজটা করে না ঠিক মতে, আর অক্ষণ অবস্থা এইখান দিয়ে এই জায়গাটা ভাঙি, আরও রোডও লগে গেছি। অক্ষণ তারা এইখান দিয়ে কয়েকটা বস্তা দিয়ে এটারে মেনটেন্স করবো, পরে দেখা যাবে যে আরও ভাঙি, রোডটাও ভাঙি যাব। এই কাজটা করার অর্থ হইল মজবুত করে করার, কিন্তু করে না। আর এই যে তারা যে জালিটা বাঁধছে, এই জালিটা ঠিক মতে পাতলা করে পাইছে। জালিটা বাঁধানোর দরকার, জালিটাও ঠিক মতো বাঁধানো। তো রোডটা ইটের সোলিং করার ছিল, তাও করানো। তো কইছে যে আমি মাটির উপরে করে দিব। তারপর এই সাইডে মাটি হালার কথা ছিল, মাটিও হালানি। তাহলে এইখান দিয়ে গত এইভাবে করি এতটা কাজটা ইঞ্জিনিয়ার কি কাজ করার না করার জানি না। কইছি সাইডে মাটি হালাই সোলিং করে বেলায়, এই সাইডে ওয়াল দিয়ে বেলায় কইছি ওয়ালে দেন না, বৃষ্টি এলে একবার মাটি দিছে, বেগান গেছে জমিনে। এই অবস্থা চলছে। এটা রাস্তা 400 মিটার রাস্তায় করা হয়েছে। 400 ফুটের রাস্তা অর্ধাধিক করাই। 400 মিটার? হ্যাঁ 400 মিটার। 400 মিটারের মধ্যে 200 মিটার করছে কিনা জানি না। তো রাস্তাটা কোনো জলে দেন না, জল না দিলে রাস্তার কোনো টেম্পার থাকতো না, যা করছে। আর কতগুলা পাথরের শিপ যে আনছে, মাটি মেশাই না, আস্তা মাটি অর্ধেক পাথর অর্ধেক। তো ইহার পরে এখন 3টা টিপ আনছেন নতুন, সিপসগুলো ভালো, আগে সিপসগুলা একদম মাটি। এই মাটি সিপ দিয়ে যদি রাস্তাটা করে, রাস্তাটা আনতে হারিয়ে যাবে। এইখানে অন্তত 60-70 জন কৃষক ধান নিতে পারে না। তো কি তারা কাজটা করে দিবার কথা আছে, আগে একবার ধরি গেলে 3 দিন বন্ধ রাখছে, এখন 6 দিন বন্ধ, কাজটা করে না, মডিফাই করে।
শুনেছি এখান থেকে নাকি রড চুরি হয়েছে। এখান থেকে রড যে গ্রামবাসীর দুর্নামের জন্য সর্পনা দেব যে গ্রামবাসীর বদনামি রটার জন্য রডটা চুরি করেছে। এখান তো এক রডও চুরিয়ে না, এক সেমিটও চুরিয়ে না, এক পাথরও চুরিয়ে না। সে নিজে একটা লাল গাড়ি ক্যান্টার দেখছি রড নের হের আগে সবর্ণা দেবের গাড়িও যার, তামান্না দেবের গাড়ি যার এর দূর পর্যন্ত। তাহলে রডটা চুরি হইল কই? সেমিট চুরি, রড চুরি। আর এই যে সরকার যে কোটি কোটি টাকা দিতেছে জনসাধারণের স্বার্থে রাস্তা করবার জন্য, তো জনসাধারণের সরকার টাকা দেয় কিন্তু ইঞ্জিনিয়াররা এই কাজ করি সরকারের বদনামি কিনার। এইলো দোষ যে রাস্তা দিয়ে মানুষের চলতে পারে না। আপনারা এই এলাকাতে কতজন পরিবার আছেন এই এলাকাতে অন্তত 15 পরিবার। আর ওই যে ধান নে এটা পূর্বদিনের মানুষ নে, গুয়াছানার মানুষ নে, ওই ইয়ার মানুষ নে, 3টা এলাকার মানুষে ধান লই যায়, ছাইলাচুরির মানুষও নেয়। আপনি কি একটা সময় তো এই পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন? আমি এই পশ্চিম হরিণা পঞ্চায়েতের 9-তে প্রধান ছিলাম, কিন্তু আমার সময় এইসব দুর্নীতি বা কালচার কোনোদিন দেখি না। সরকারও ইয়াতে যেমন এই মেইন রোডটা কাজ করাবার সময় ইয়ার টিভি সেন্টার দিয়ে কাজটা সুন্দর মতো করে দিছে। আগে মেটলিংয়ের কাজ আছিল, কিন্তু আমি প্রধান থাকি তখন করাইছি, তখন তো এই জালিয়াতি হয় না। অখন সরকার টাকা দেয় আর ওই ছোট নেতা খেতায় টাকাটা খাইতেছে। মানে আর অনেকে পাবলিক ডরের সাংবাদিকের কাছে কথা কইতে আই না যে তারা কিছু হয় কিনা। গ্রামের রাস্তা হইতে আছে, এরপরে কিছুদিন হয়েছে রড বানছে, এরপরে থেকে 3 বান্ডেল রড 2জন ট্রাইবেল আয়া নিয়ে গেছে লাল একটা গাড়িত করে। কিছুক্ষণ আগে ইঞ্জিনিয়ার আইছিল, এরপরে ইঞ্জিনিয়ার যাইবার পরে এই রডটি নিয়ে গেছে গা। ইঞ্জিনিয়ারকে সামনে সামনে আছিল? এটা তো কিনেছি আমরা, কথা হইতাম না। ইঞ্জিনিয়ার সামনে আছিল, ইঞ্জিনিয়ারে এরপরে কয় রড চুরি হয়েছে গ্রাম থেকে। অতএব রাস্তা কোনো কোনো কমপ্লিট হয়েছে না। ধান আইসে, ধান আনতে আসে, খাইতে আসে না। কোনো অসুবিধা হইলে বা ইয়ে হইলে এই গাড়ি আইতো নাই, ফায়ার সার্ভিস আইতো না, কোনো গাড়ি আইতো না, ছড়িতো না, কোনো সুবিধাই নাই। তো আপনারা এখন কি চান? আমরা রাস্তা কমপ্লিট চাই। আমরা রাস্তা কমপ্লিট চাই। রাস্তা কি ঠিক মতন হইতাছে না কাজ? অর্ধেক করে তো ফেলা রাখছে তারা, সবকিছু ফেলাই গেছে অর্ধেক করে। আজকে 5-6 দিন বন্ধ। আর এটির মধ্যে তো যেটি করছে এটির ভিতরে তো জলও খাওয়াইছে, জলও দিছে না, কিছুই দিছে না, এমনি ফেটে যাবে। ঠিক মতো রাস্তা না করলে এটা আবার এই রাস্তা লেগে যুদ্ধ করণ লাগবো, এটা ইয়ে নিয়ে তদারকি করণ লাগবো। তো এটা করে কি লাভ হইব রাস্তা যদি ঠিক মতন না করে? এদিনকে কাকিমা তারা বাড়িতে রাখছে, একদিন লেগেছে 20 বস্তা, আর একদিন লেগেছে 3 বস্তা, 23 বস্তা সিমেন্ট নিয়ে গেছে। হ্যাঁ, ম্যানেজার আছিল, ম্যানেজার জিজ্ঞাসি আর কোন জায়গাত বলে কাজ হইতে আছে কথা কইয়া তারা এডি কইয়া সিমেন্ট লইয়া যায়, এডি লইয়া যাইতে আছে। মেশিনটাও তো লইয়া যাইতো লাগছে, এটাও বাধা দাওনে এটা লইয়া যাইতে হচ্ছে না। ইঞ্জিনিয়ার কি আইছিল? জানাইছেন না ইঞ্জিনিয়ার? না, ইঞ্জিনিয়ার এর পরে আইছে না, এর পরে আর আইছে না। তো এটা কোন ব্লক থেকে করাইতেছে? সাতচান ব্লক আর ডিউটি। ইঞ্জিনিয়ার নাম কি? তামান্না চৌধুরী। দেব চৌধুরী না, দেব তামান্না দেব। রডটা ভাঙছে 8 মাস আগে, পুকুরের জলের ভিতরে আছিল 3 মাস। রডটার প্রায় 10 ইঞ্চি করে ভাঙছে। রডটা আরও ঘন করে বাঁধার কথা ছিল, বাঁধে নাই। এইভাবে চুরি ইঞ্জিনিয়ার তবন্না দিয়ে করে। ইঞ্জিনিয়ার তো কইলে আইয়ে না, একদিন রাত্রে আইছিল, রাত্রে আইয়ে ওই নতুন ইঞ্জিনিয়ারও তো আইয়ে কথাবার্তা কই যার গই রাত্রে আইসি। আর দিনে আইলে যে এখানে কাজ করতে হলে কইছি ম্যানেজাররা ইঞ্জিনিয়াররা আনো, কেন রাস্তাটা চলিং নাই কথাটা আমরা জানতে হইব, কয় না চলিং নাই। তো এটার কাজ করতে তো সোলিংয়ের অর্ডার আছে,
সমান করিয়ে সোলিং করা, কিন্তু করতো না। 6 ইঞ্চি 6 ইঞ্চিতে 1 ইঞ্চি নেই। তারপর রড তো জালি যেভাবে বাঁধছে গণ বাঁধবার আসলে গণ বাঁধে না, পাতলা বাঁধছে। তারপর সেমিট 6 ইঞ্চি জায়গা 5 ইঞ্চি করি পাথর কত গাড়ি চুরিয়র বাঁচালার তৈলে 6 ইঞ্চি কাজটা না করি 5 ইঞ্চি করাই 6 ইঞ্চির টাকা সরকার থেকে খাইতেছে, ব্লগের ভিডিও দিতেছে যে এটা সঠিক তদন্ত করি 6 ইঞ্চি হওয়ার কিনা। তার জন্য আমাদের প্রশাসন যে এসডিএমের কাছেও এটা অনুরোধ যে জিনিসটা দেখক যে যে 6 ইঞ্চি হওয়ার কিনা, রাস্তায় তো জল দেয় কিনা, সেমিটের জল করলে ডেলি জল দিতে হয়, তাও দেন না। বহু কিনা দিয়ে ফাট ধরে গেছি, জল না দিলে তো ফাট ধরে গেছি। আর এতগুলা চাষা ধান নিতে পারে না। শেষ হইলে বইবে কত টাকা ধরা ম্যানেজার আর তবনা দে তারা করছে, তারা গাড়ি করে যে লই যায় এখানে লোকে দেখছে একটা লাল ক্যান্টার গাড়ি করে লই যায়, এর আগে তবনাদের গাড়ি আছে। তো আবার এখানে পাবলিকের দোষারোপ, পাবলিকে যদি আর বাড়িতে রড চুরি করলে পুলিশের তার ঘর কুকুর সাইকেলে রাখাতো তবনা দে, সেই কাজ না করে শুধু এই পরিবারে রাখি, এই পরিবারের চোর বানাইতে চাইছে, নিজের চোর যে কথা করতে চায় না। যে সরকারের কিনারে আমার যে আবেদন যে তার সুষ্ঠু বিচার এটা যেমন হয়, তদন্তটা ঠিক মতো হয়, যে কারা চুরি করছে চোরের প্রমাণটা হয়। গাড়িতে রড নিচে যে এটা পরিষ্কার ক্লিয়ার কে লয়ে গেছে এটা নিচে একটা লাল ক্যান্টার তখন না দেওয়া আগে দিজার লাল ক্যান্টার এটা যার ইঞ্জিনিয়ার আগে আসিল মানে তাই না আগে দিয়ে গেছে, একটু পরে লাল ক্যান্টার একটা করে রডটি নিয়ে গেছে। কটার সময় ঘটনা কয়টার সময় স্যার? এটা তো আনুমানিক আনুমানিক 12টা 12:30 ওই টাইমটা দুপুরবেলা। আর এখন টোটালি আপনাদের কাছে বদনাম দিতে আছে। এটা এমনই করতেছে যে আমরা দরকার না তো সিমেন্ট নিয়ে গেছে কাছে কথা আপনারা ঘরে লুকাই রাখছেন। আমি যে যান ঘরে গিয়ে সার্চ করেন, আমরা ঘরে যদি থেকে রাখি ঘর সার্চ করেন। আমরা করে আমরা কাছে আমরা ব্যস্ত থাকি, আমরা কোন বাড়ি ঘরে থাকি না। আপনারা কইছেন না যদি ইয়ে হয় তাহলে থানাতে অভিযোগ জানানোর জন্য? আমি থানাতে অভিযোগ জানানোর লাগে যাচ্ছি। ওই দিন যখন আইসে ম্যানেজার আইসে ইঞ্জিনিয়ার এসে আমি কইছি যে আপনারা থানাতে অভিযোগ করেন। তো থানাতে অভিযোগ করলে আপনারা কথা আমি হ্যাঁ কথা বলতে পারবেন, সমস্যা নাই, আমরা কথা বলবো না। তারা তো তার থানাতে অভিযোগ করতে রাজি না, তো যদি রাজি হতো কারা কারা ইঞ্জিনিয়ার আর ম্যানেজার তখন থানাতে কমপ্লেন করতো, থানা লগে লগে বাড়ি করে চেক করতো যে অন্য মানুষে করতো যে রডটা ইয়াতে ইঞ্জিনিয়ারের গাড়ি আগে আর লাল ক্যান্টারের গাড়ি রড লই যার দিনে দেখছি। তো কথাটা পরিষ্কার হয়ে যেত, সুর কারা সুর তো সে নিজে সুর, আর কাজ তো বন্ধ রাখি, কাজ তো কর মানুষের ধান পান লইতে কইলাম না। আমরা দুনিয়া এই বিয়ের দিনে আমরা সব এইখানে রাখি, আমরা ঘাস এখানে রাখি, আমরা রাখতে পারতেছি না, সব উঠানোর মতো আমরা টালাই রাখছি। এই যে জল ঢুকে দুনিয়া সিমেন্টই নষ্ট হইতেছে, ফোন করে করে আমি কইছি সমস্ত সিমেন্টের নিচে দিয়ে নষ্ট হয়ে যেতেছে। এতবার ফোন করে কোনের পর সিমেন্টের দিকে সরানো হয়েছে না, এই সবটি নষ্ট হইতেছে না। কিছু রড এখানে নষ্ট হইতেছিল, তাও 6 মাস পরে আইয়া তারপর আমি ফোন করার পরে এখান থেকে সরাইছি। কিছু যে ইয়ে বানায় রেখে গেছিল পুকুরের মধ্যে ফেলে রয়েছে, তাও আমি ফোন করে ম্যানেজারের ফোন করে কইছি, এরপরে তারপরে পুকুর থেকে উঠা নিয়েছে। এটি আপনার নাম? রুনাধর মজুমদার। আপনার হাজবেন্ডের নাম? পীযুষ কান্তি মজুমদার। আপনার শ্বশুরের নাম? দিলীপ মজুমদার। এটা কোন জায়গা? এটা পশ্চিম হরিণা বাবুগ্রাম। এটা কোন রোড, কোন রোডে কাজ চলতেছে? এটা হরিণা রোড হচ্ছে মানে বাবুগ্রামের রাস্তা। বাবুগ্রামের রাস্তা, হ্যাঁ। এই রাস্তাটা 6 ইঞ্চি করা ছিল, কিন্তু 6 ইঞ্চি পুরা নাই, আছে 5 ইঞ্চি 1 ইঞ্চি করে বাঁচালার। একেতে সিজ বাসার, একেতে সেমিট বাসার। এখানে শুনছি এক ব্লগে 35 ব্যাগ, আমি সঠিক জানি না। তো 15 ব্যাগ দিয়ে কাজ করার, 15-16 ব্যাগ দিয়ে কাজ করার এই জায়গাগুলো। আর এইখানে যে জল দিবার ছিল আজ অব্দি জল দেয় না, একদিনও জল দেয় না। তো রাস্তাটা আর টেম্পার হবো কত। এই যে মানুষের ধান নেয় খেরগুলা গাড়িতে যায়, মানুষের অসুবিধা কষ্ট হইলেও এ দূর, এটা গাড়িতে যায়, গাড়িতে এমন যাইতে পারে না, গাড়ি ঢুকতে পারে না।
তারা কইছে 20 দিন পর কই আর কাজের যে পাথর ফেলাই আমরা বাড়ির ভিতরে ঢুকতে পারি না, যা অসুবিধা 1 সপ্তাহের উপরে তারা কাজ বন্ধ করছে। আগে একবার কাজ ধরি 7 দিন কাম বন্ধ রাখি। আমরা এসে কইতাছে সিমেন্ট কম আছে, আমি বলবো সিমেন্ট কম আছে তাইলে আপনারা রাস্তা বই এখানে ফাড়া দেন। আমার কম করা এই মিডির অবস্থা কি তাতে গেছে কিভাবে ও দেখছেন নি ওই হিন্দি ওই ভাঙ্গে গেছে গা, ওই সামনে ওই দিক দিয়ে ওই সাইডে দিক পুরা এইখানে রাখছি, রড রাখছি, সিমেন্ট রাখছি। और आपको ये पूरे पूरे रास्ते व्यवस्था करके रास्ता उधर के इंचार्ज আজকে আমরা এখানে শান্তিরবাজার থানাতে আমাদের ডিস্ট্রিক্ট যে রাইট কন্ট্রোল যে স্কোয়াড আছে তাদের নেতৃত্বে আজকের দিনে সচরাচর যেটা আমাদের খুবই দরকার, কয়েকদিন পর পর আমাদের এজিটেশন হয়, আন্দোলন হয় সরকার অফিসের সামনে, রাস্তাঘাটে, রাজপথে। সেই পরিস্থিতিকে কিভাবে আমরা মোকাবেলা করতাম পারি ইন ফিউচারে, যার জন্য আজকে প্র্যাকটিস করা হয়েছে। এবং এই প্র্যাকটিস আমরা সচরাচর করে থাকি এবং এরপরে আমাদের যে বাইখোনা থানা আছে ওইখানেও প্র্যাকটিস হবে। আজকে শান্তিবাজার থানাতে হচ্ছে? আজকে শান্তিবাজার থানাতে হচ্ছে। जिसके ऊपर धमकी दिया जाएगा वही फायर करेगा, वो रिकॉर्ड का नीचे होगा। सुनो सुनो सुनो, आपका मजमा घोषित किया गया है, आप लोगों को चेतावनी देती है जल्द से जल्द सीमेंट होगा, वरना आप पे कानूनी कार्रवाई की जाएगी, गोली की कार्रवाई की जाएगी। फायरिंग इन द डायनेमिक बोर्ड, फायरिंग इन दौड़ के चल। दो एलिमेंट टूटा, 2 सेल टूटा, बाकी सब ठीक। गैस एलिमेंट रिपोर्ट। गैस एलिमेंट का 2 सेल ने फायर किया, बाकी ठीक सर। राइफल एलिमेंट रिपोर्ट। राइफल एलिमेंट का 5 राउंड फायर हुआ, इसमें 2 आदमी जख्मी हुआ और 2 राउंड हुक्का गुम और बाकी सब कुछ ठीक ठाक है। फास्ट लाठी अपना पोजीशन
घायल हुआ, उनको एम्बुलेंस में भेज दिया गया और 2 राउंड फायर हुआ, 2 खाली खोखा मिस है, 2 पार्ट्स मिला, 2 मोबाइल मिला। अभी अगला कार्रवाई के लिए हुक्म प्रदान करें श्रीमान। ठीक है, उसको अभी फील्ड में तैनात रखो, निगरानी रखो। ठीक है, अगर कुछ होने से रिपोर्ट करो। ठीक है, जय श्री राम। कैमरा हमारी मांग पूरी करो, पूरी करो, हमारी मांग पूरी करो, पूरी करो। अन्नपूर्ण असेंबली और भी बातचीत होने जा रहा है। अभी फायर का अनुमति दीजिए। कमर के नीचे फायर करना वही है सर, कमर के नीचे फायर होगा। दिल मारो, अरे मैं देखो ना। हाथिया बटन आप बस 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 थोड़े विश्राम हैंडल बड़े फाफा नाइस श्रीमान ফায়ার মিলিবেন ফায়ারিং এলিমেন্ট জানি ভাই মোর ঘটনা হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিসে কলাইছে যে বজর বাজারটা পার হয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, দেখি 2টা বাইকের সংঘর্ষ, বাইকের ভিতরে সংঘর্ষ। আমরা যেন 2জনকে সিরিয়াস কন্ডিশন পাইছি। আমরা ওখানে এরা 2জন রিস্ট্রিও করে আমরা বিশালগড় মহকুমা হসপিটাল নিয়েছি। নাম জানা গেছে? নাম একটার নাম পাইছি বাপন দেবনাথ, 24 বছর। এও মানে এটা ঠিক না, মানে আননাম।
अरे एग्जाम तो মানে এটা সিরিয়াস তো তারিখে গাছগুলা কাটছে। আমি ওই সময়ে আমি আসলাম, বাড়িতে আসলাম না আর কি। তো আমি এখানে বিগত 40 বছর ধরে আমি এখানে এই জায়গাটার দখল সত্ত্ব হিসেবে আমার আছে আর কি। আমি এটা খাস ভূমি, এটার আমি এখানে খাস ভূমিতে আমি অ্যালটমেন্ট পাওয়ার লাগে আমি কয়েকবার আমি পেয়ার করছি, আমি অ্যালটমেন্ট পাইছি না। আমি অনেক চেষ্টা করছি যে অ্যালটমেন্ট পাওয়ার লাগে, কিন্তু দেখা গেছে কিন্তু আমার পাশের যে জায়গাগুলা ওই জায়গাগুলো নিয়ে তার একটা বিবাদ ছিল। ওই বিবাদের কারণে দেখা যাচ্ছে যে বিবাদের কারণে কিন্তু তারা জমিন কাটতে গিয়া দেখা যাচ্ছে আমার জমিনের গাছগুলো কাটতে তারা করে নষ্ট করে লেছে। কতটা গাছ কাটছে? প্রায় 200 উপরে গাছ কাটছে। আপনি এখন কি চান? আমি তো চাই যে আমি তো গরিব মানুষ, বুঝছেন না। আমার অ্যাকচুয়ালি তো আমার এই গাছের উপরেই কিন্তু আমার সংসারটাকে নিয়ে কিন্তু এখান থেকে এই গাছের থেকেই আমি কিন্তু গাছের কাজ করে এসে কিন্তু আমার সংসারটার প্রতিপালন করতেছি। যে আজকে এই গাছটি নাই মানে কিন্তু আমার সংসার অচল একদম। যে আপনি কে কাটছে গাছগুলো? কাটছে অ্যাকচুয়ালি তো ওই যে পাশের যে জমিনটার যে মামলা আসলো, ওনার যে কাগজ আছে, বিক্রম ঋষি দাস, নরেন্দ্র ঋষি দাসের ছেলে বিক্রম ঋষি দাস ওই তাই আর ছেলে আর বাবা মিল্লা, দুজনে মিল্লা তারা কাটছে। আপনার গাছ কাটবো এটা কোনো ইনফরমেশন দিছে আগে? না, আমি এমন কোনো ইনফর্ম কিছু পাইছি না আমি যে আমার গাছ কাটবো কি আসল বিষয়। আপনার নাম? আমার নাম বিকাশ পাল। জায়গাটার নাম হইল এটা আপনার আমরা ধলাবিলের ইয়েতেই, এটা রামচন্দ্রঘাটের এরিয়া পড়ছে আর কি। ধন্যবাদ। দেখো জায়গারা সব চেয়ারা, দেখো এই দেখো চেয়ারা, এরা জায়গা ওখানে রাস্তা দিয়া এখানে আমার এরা রাত্রে হইলে গাছ কাটে ওখানে জায়গা। আয়ো সব আয়ো, আসেন রে, সব গাছ কাটতে লাইছে। আয়ো সব আয়ো। দাঁড়াও সবটির মুখ তুলো, হের মুখ তুলো, দাঁড়াও এ বাজে করে দাঁড়াও, এ বাগে কেলিকা রে, দাঁড়াও। আমি লুকাইছো না, ওই একদম করো। এর নাম কিতা? হ্যাঁ নাম কিতা? আমার নাম? হ্যাঁ নাম জান লাগে না।
মুখে টেলাম মুখ ঢাই না রে মুখ ঢাই কে রাখে রে মুখ ঢাই না আমরা কিন্তু কাটবার লেগে বাধা দিছি না স্যার আমরা কিন্তু কাউরে কিন্তু কাটবার লেগে বাধা দিছি না কেউ না করতেছে না কিন্তু আমরা ভিডিওতে উঠতেছে কিন্তু কথা বলি না প্রথমে তো না করছো না তোমরা শুনিয়ে লও তারা কিটা কইছে আমরা কিন্তু ভিডিওতে কিন্তু উঠতেছে কিন্তু প্রপ থাকবো কেউ মিথ্যা কথা বলতে না আমরা কিন্তু কাউরে না করছি না কাটবার লেগে একদম না এটা কোর্টের ব্যাপার কোর্টের উপরে কেউ নাই কিন্তু আমরা কিন্তু কাউরে না করছি না তোমরা কাটো কোনো অসুবিধা নাই আমরা শুধু জাস্ট আইডেন্টিফাই করার লাগি আমরা ছবি রাখতাম আর কিছু না স্যার সামনে আছে স্যার আমরা বুঝাই কইছে আমার সোশ্যাল লিস্ট দাগে কি জানি আমার এটা পড়ছে না এটাকে চলে এইটাই আমি শুধু জানাবার লাগে আইছি রইছে তো ইডিয়ারো কোনো অসুবিধা নাই স্যার আমরা তো আমরা আগে বলছি তোমার সঙ্গে বাকি জায়গাটা তো অভিযোগ কাটছে লোকে হেটাও করছে একটা থেকে স্টার্ট করছে কষ্ট তো বুঝলি বিষয়টা আমপুরা না আমার জায়গা কাগজপত্র আমার আছে জায়গা সত্ত্বেও কিন্তু আমার তারা জায়গা ইয়া দেয় না দখল দেয় না এটা নিয়ে অনেক মিটিং হয়েছে মেম্বার টেম্বার লিয়ে মিটিং হয়েছে পঞ্চায়েত কোনো কাজ করে না তারা কে দখল করে এই তাজু মেম্বার ফরিদ মিয়া আয়ুব আলী আনসর আলী তারা দখল করে রাখছে এখন আপনি কি চান আমি চাই সুন্দরভাবে এটা যেন মীমাংস হয় যেমন যাতে আমি জায়গাটা পাই আপনার জায়গা আপনার মানে হ্যাঁ
যাতে চান কাগজ সত্ত্বেও আমি পাই। কি নাম আপনি? আমার নাম মোহাম্মদ উলুমি। হ্যাঁ, উলুমি। এই জায়গাটার নাম? এটা রতননগর। कहाँ से है आप? कोई है आपका घर वाला कोई है? हाँ, शराब पिया था क्या? हाँ, नशा किया था? বিচার বিলটি কেন হয়েছে একটা বলাই ছিল যে বাচ্চা লইয়াকে বেড়ে গেছে গা, তারপরে জনসাধারণ ফিরে ওটা দিছে আর কি। মানে বাচ্চা চোর সন্দেহে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা চোর সন্দেহে। তো কি আপনার প্রাথমিক তদন্ত কি জানা বলতেছে? অন্তত মোটামুটি এত বেশি কোনো এফেক্ট হয়েছে না, মোটামুটি মাত্রা কিন্তু ব্যথা হয়েছে, এক্সরে হয়েছে, মানে রিপোর্ট যায় বোঝা যায়। আদৌ কি বাচ্চা চোর না? ওপরে তো কী করবো, আমরা তো গিয়ে যেটা কলাই সেটা দিয়ে গেলাম আর কি, মানে পরে তদন্তর পরে বোঝা যাবে কী হয়ে যায়। হিসাবে কোন জায়গা থেকে? এটা হিসাবে বাট্টা চুমাটের একটু আগে। নামটা পাওয়া গেছে না? নাম তো বিনোদ নাকি বললো ওপর, কিন্তু পুরো নাম জানি না কোনো, বলে যাবো। ত্রিপুরা মনে হইতেছে না? না না, হ্যাঁ বাইরের লোক ছিল। আমি খাই মাছ খাই দেয়। কি হ্যাঁ, নাম বলো তো। तुम्हारा नाम क्या है? हाँ, नाम क्या है? नाम बोलो, सुनिए, नाम बताइए अपना। না ভাইটাল সিসিটিভি আছে, তুই বলে বাগান নিজেতে ঘটনাটা হচ্ছে কৈলাসর রোডে মনতলা এলাকায় একটা অ্যাক্সিডেন্ট হয় আমাদের গাড়ি একটা বাইক TR05C7443 এই নম্বরে বাইকটি সেলফ অ্যাক্সিডেন্ট করছে। এতে দুইজন লোক পাইছি, তার একজন নাম শ্যাম তাঁতি 19 বছর আর একজন নাম সুশান্ত তাঁতি 19 বছর। তাদের বাড়ি পিরেশপাড়া হাফলং। তাদের ধর্মনগর হসপিটাল অক্ষণ দিয়ে দিচ্ছি আমরা। আমাদের স্বাভাবিক অবস্থায় কেমন আছে? এটা রক্তাক্ত অবস্থায় আছে, মাথা উঠা। ওরা কি বেশি ইনজুর্ড হয়েছে? ইনজুর্ড হয়েছে মাথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আর নাম কি তার? ওরকম দিলাম দিলাটা নিজে নিজে বললে তা কি চলাই আমি প্রথম থেকে গেছি বর্তমানে আমাদের জাতীয় মধ্যে অন্যতম হচ্ছে 29 শ্রম আইন ছিল। স্লোগান দেন আগে, স্লোগান দেন না। আপনাদের সামনে দিয়ে এগিয়ে থাকছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আপনারা সবাই অবগত আছেন যে গত 21শে নভেম্বর থেকে দেশে যা নিয়ে দেশের শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, বেকার, যুব সমাজ সকলেই উদ্বিগ্ন ছিল, প্রতিবাদ মুখর ছিল যে আমাদের দেশের স্বাধীনতার পর থেকে প্রচলিত শ্রমজীবী মানুষের স্বার্থে যে 29টা শ্রম আইন এগুলিকে মোদিজি পরিবর্তন করে প্রধানত কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তি যে গাঁটছড়া এই তাদের স্বার্থে শ্রম কোড, 4টি শ্রম কোড করার যে উদ্যোগ তার বিরোধিতা করে আসছে। সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে একে পাশ করিয়ে নেওয়ার পর গত 21 তারিখ তা লাগু করেছে। এটা দেশের শ্রমজীবী 90% মানুষকেই এই আইনের আওতার বাইরে রেখে দিয়েছে।
আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই, এতে যারা ক্ষতিগ্রস্ত হবে শুধু শ্রমজীবী মানুষ না, কৃষিজীবী মানুষ, বেকারদের ভবিষ্যৎ একেবারে ভয়ঙ্কর অনিশ্চয়তা সৃষ্টি হবে। প্রবীণদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। উপরন্তু আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে আছেন, আপনাদের জন্য এই আইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 1955 ইংরেজি এবং 58 ইংরেজিতে সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতায় যে আইন লাগু করা হয়েছিল সেই আইনকে পরিবর্তন করে এটা সম্পূর্ণভাবে সরকার, কর্পোরেট জগৎ এবং বড় বড় মিডিয়া হাউসের মালিকদের হাতে আর হচ্ছে বিজ্ঞাপনদাতাদের হাতে তুলে দিয়েছে। এতে সাংবাদিকদের যে ন্যূনতম নিরাপত্তা এটাও বিঘ্নিত হবে। এটা প্রত্যাহারের দাবি সহ রাজ্যের শ্রমজীবী, কৃষিজীবী মানুষের স্বার্থে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে 9 দফা দাবিতে আমাদের এই আজকে রাজ্য ভিত্তিক 8টা জেলা সদরে আমরা ডিএম অফিসের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে 9 দফা দাবিতে স্মারকলিপি পেশ করার উদ্দেশ্যেই আমরা আজকে এখান থেকে মিছিল আমরা সংগঠিত করছি। এখান থেকে আমরা ডিএম অফিসে যাব, সেখানে আমাদের এক প্রতিনিধি দল সেই দাবি সনদ তুলে দেবে। দেওয়ার পর আমরা বিশদে এই যে সামগ্রিক বিষয়টার উপর আমরা সেখানে একটা সংক্ষিপ্ত সভা করার চেষ্টা করব। এটাই হচ্ছে আজকের কর্মসূচির মূল। আমাদের মেইন টার্গেট কি? মানুষকে আত্মনির্ভর বানাও। এই আত্মনির্ভর করতে হলে আমরা 4টা জিনিসের উপর গুরুত্ব দিচ্ছি। নাম্বার 1 এগ্রিকালচার, নাম্বার 2 ট্যুরিজম, নাম্বার 3 এনার্জি, নাম্বার 4 ফরেস্ট। এই 4টা জিনিসকে সামনে রেখে আমরা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে চাই। ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই। আপনারা জানেন ত্রিপুরার সামগ্রিক উন্নয়নে কৃষির ভূমিকা, কৃষকদের ভূমিকা 100%-এর মধ্যে 46%, আর ট্যুরিজমের ভূমিকা 41%, ইন্ডাস্ট্রি 13%। তাহলে মেইন এগ্রিকালচার অ্যান্ড ট্যুরিজমকে আমরা গুরুত্ব দিতে হবে। সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রিকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আজকে এখানে ট্যুরিজমের যে প্রমো ফেস্ট, উদ্দেশ্য কি? আমরা একটা উৎসব করে প্রমোট করছি ট্যুরিজমকে সারা ভারতের এবং সারা বিশ্বের নজরে নেওয়া, যে আমরা ত্রিপুরাতে কি কি ট্যুরিস্ট রয়েছে, কি কি ট্যুরিজম রয়েছে। আজকে থেকে 7 বছর আগে আপনারা যদি গন্ডা তুইসা যাই, নারকেল কুঞ্জ গিয়ে দেখুন তো, আগে যখন আমি যেতাম জলের মধ্যে নৌকা দিয়ে যেতাম, এক্সট্রিমিস্টে বসবাস করত নারকেল কুঞ্জে। আজকে যান, অল স্টার ফ্যাসিলিটিজ ইজ দেয়ার। এটা কার কৃতিত্ব? ট্যুরিজম মিনিস্টারের কৃতিত্ব, ওই ট্যুরিজম ডিপার্টমেন্টের কৃতিত্ব, আর ওইখানকার মানুষের। আজকে আমাদের এই যে আমরা হিল স্টেশন বলছি, আমি সিমলা গেছি, দার্জিলিং গেছি, শিলং গেছি, সিকিম গেছি, গ্যাংটক, আরো যত হিল স্টেশন আছে। আমাদের এই জম্পু হিল স্টেশন,
কোনো মতেই কম নয়, বরঞ্চ নাম্বার 1 বলতে হবে। কারণ ক্লিনেস্ট টুরিস্টরা চায় আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চাই, তার ব্যবস্থা থাকতে হবে। আজকে সেরকম ভাবে ইডেন, আজকে একটু আগে আমরা ইডেন টুরিস্ট লজ ওপেন করে এসেছি। এবং এই যে প্রোমো ফেস্ট আগে কোনোদিন করেনি, গত বছর থেকে শুরু হয়েছে। গত বছর 24-এ আন্ডার দি লিডারশিপ অফ আমাদের প্রেজেন্ট ট্যুরিজম মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রী আছে, মিলে প্রোমো ফেস্ট শুরু করেছে। এবার সেকেন্ড ইয়ার। তো আমাদের উদ্দেশ্য পর্যটন শিল্প শুধুমাত্র পর্যটনকে, এটা আজকে শুধুমাত্র পর্যটনের জন্য এটাকে শিল্প হিসেবে ট্রিট করছে। এটা একটা শিল্প, সেজন্য শিল্পকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা, এটাই প্রোমো ফেস্ট। জাতি জনজাতির মধ্যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করা। এবং তাকুব খুকসগ্ন তাবুক নিবেচেবু তিনিনি পান্দানি ওয়াসুক নাইথতক লুয়া জীবানি বাকি তাবুক পান্দানো লামসকই ওয়েলকাম স্পিচ एबा लामसक मुंकक नारगानो त्रिपुरा टूरिज्म डिपार्टमेंट नि तांगफां अक्रा एबा सेक्रेटरी बरमग्रां मुचां UK Chakma IAS sir. Please sir. May I now have the honor to welcome and for the welcome speech by Sri UK Chakma IAS Secretary Tourism Department Government of Tripura. সবাইকে নমস্কার। যতন খুলুঙ্কা চিবাই বেকুনরে জুজু। আজকে ত্রিপুরা ট্যুরিজমের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই ভাংমুন প্লেগ্রাউন্ডে আমরা ইউনিটি প্রোমো ফেস্টের আয়োজন করছি। এই ভাংমুন মাঠে আয়োজিত 2 দিনের যে প্রোমো ফেস্ট, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, উনি আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন। আমি ওনাকে দপ্তরের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। I welcome you sir from my core of my heart on behalf of the tourism department. You have attended with us despite your busy schedule. Our efforts will go to vain. We won't be able to achieve the desired result. And keeping that in view, under the able stewardship of our Honorable Prime Minister Narendra Modi ji and visionary leadership of our Honorable Chief Minister Professor Dr. Manik Shah, we have been progressing towards the development in terms of infrastructure, in terms of culture, in terms of food, everything. Tourism has come across in the coming times, and we are progressing gradually, and we have to go a long way in the coming times. Our Secretary Mr. Chakma was citing about homestay facilities. What was the homestay? The number of homestay in the state was nothing. In 2014, during the starting of Promo Fest Festival, 9 homestay license was given at Narikal Kunj by the Honorable Chief Minister. And now, after a span of 1 year, the number of homestay has increased to 150 in the Narikal Kunj vicinity only. In the entire state, if we calculate, the number of homestay has gone to 250 plus. And we are very happy that last year, one retired Air Force official in front of that Bhangmun, our Eden Tourist Lodge, one retired Air Force official has started his homestay, and he has dedicated the homestay facilities under
the fighter jets like Rafale, Tejas, Jaguar, etc., after getting retired from his service. So it speaks in volume. The homestay facilities, each and every time, people coming in large number, they're getting the homestay facility in cheaper rate. They're getting fooding facility in cheaper rate everywhere to different nooks and corners of our state. And we have to take it forward in the coming times, because tourism, in one side, we have to give infrastructure to showcase our state to the rest of the world. And on the other hand, we must give livelihood to the unemployed youths of our state, which is the main intention of our Honorable Prime Minister. And I assure you, ladies and gentlemen, that in coming 12 to 15 months, we'll have a complete different horizon of tourism altogether. When it comes to infrastructure, when it comes to road facility connectivity, when it comes to cultural tourism, spiritual tourism, ecotourism, we all have been working in a holistic manner to take our state forward to the national level and showcase our state to the outside of our country as well. And keeping that in view, we have been working hand to hand, shoulder to shoulder with Government of India, as well as under the guidance of our Honorable Chief Minister, Professor Dr. Manik Saha. Our Senior Minister, Atal Lal Nath, is also here. We get valuable suggestion from him on different occasions. Today, he has come all the way from Agartala, covering a good distance. Shantana Chakma, Philip Priang, who belong to your region only, they have been always keen to inspire us, to motivate us, so that tourism get boost in this part of the state. And we assure you that in the coming times, this hill station will be one of the finest hill station in the entire northeastern region. And you people will be proud of that one day. These days are not far away, ladies and gentlemen, my dear brothers and sisters. This wooden tourist lodge, it was in a very deplorable condition. We have taken the initiative, tourism department. Now, the galaxy of leadership which are sitting there on the dais, we have inaugurated the renovated structure of Eden Tourist Lodge. By Siri Sitini Sirimong Risha no Tabukni Bechebo Risha by Shajok Jak Klai Balai Naitotok Chung Sasa Tati Tabuk Musing Lai Tongo Chung Jotono Yafa Korapline, come on! Balai Balai Kena Hambai, Norok Jotono, Tay Pai Manjak Fane, Joto Narawai, Rock no. Ladies and gentlemen, shall we all rise up for the national anthem? Shall we all rise up for the national anthem? Sing joto basalayana national anthem ni bagai. Oleh. पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा Mutaino Koshol Naithokmani Mokolo Tongregi Tangani High Naididu Naithokridu Wan Sugridu Katangridu Manipuri Tunain matwa mo'y takaradentir no batuak tehi Manipuri ane. Ladies and gentlemen, the beautifully crafted woman costume of the Manipuri.
helama stage naya hian ron phei ula alomom hleang After the felicitation, our dear dignitaries will go to the selfie point and take a few photographs and later on take their valuable seats as an audience later. And also we will go ahead and burst the crackers and the lantern will be lifted up in the air. tuna hian homestay Trazual Loman Semna nei dona hi Tripura Tourism Department ina thlan chuate anni pakhatna Mrs. Lalen Koli Tansquel Homestay Beliang Chip Zampui Hills ania pani na hi Pu Santos Chakma SS Homestay Konpui 1 Zampui Hills pathum na hi Pu Sahing Lovasai Lau MJ Homestay Puldung Sei Zampui nia palina pathum na thau Pu Lalen Sanga Sky Chalet Homestay Wangmun Zampui Hills ani mi kan ti zo hian homestay thar registration certificate hlan na nei ani ngal dona pi muan kungi om nai ani chuan khongai in stage lama hian ron phei se pi muan kungi ma hi om rem chang lo ani chuan ai o tu tur poron kal thei ani o ama oma To do the honor for the first prize for excellence in service in homestay, I would call upon Sri Sushanta Chaudhary, Honorable Minister Tripura Tourism, to do the honor. For the second prize, I would call upon Sri Ratanlal Nath, Honorable Minister Power Department, to do the honor. To do the honor for the first prize, call upon Sri Vyak Chungnunga, BSC Chairman, Zampui Hill. Second, to do the honor, I would call upon MDC Shailendranath to do the honor. And for the third, do the honor for the third, and now call upon Sri Ajanta Kumar Chaudhary, Honorable Chairman BAC, Lalchuri RD Block. For the joint third prize, to do the honor, may I call upon Srimati Aparna Nath, Honorable Shavadipati Uttar Tripura Zilla Parishad. Shall we give them a round of applause, people, for doing such services for the people giving service in homestay. And now,
We go to the next session wherein we will be handing out of new registration certificate to newly established homestay in Jampu Hill. তো প্রচুর পাখি থাকে মাইগ্রেটরি বার্ডসগুলো আর কি। এটা করা হয়েছে যে এটা কি ভালো হয়েছে না কি? না এমনিতে তো ঠিকই আছে, কিন্তু ওই এই ব্রিজটা মেইনলি যদি এফেক্টেড আর কি, যদি মাইগ্রেটরি বার্ডসগুলোর জন্য এই ব্রিজটা মেইনলি এফেক্টেড। শুনলাম এটা নিয়ে নাকি মানবাধিকার কমিশন এগুলো দুইটা মামলা চলছে আর কি। তো মাইগ্রেটরি বার্ডসের প্রোটেকশনের জন্য এটা একটু নজর দিলে ভালো হয়। আবার দেখলাম একদিন আপনার ওই যে ফরেস্টের ডিএফও শিক্ষা দপ্তর থেকে অনেক অধিকর্তারা এসেছিলেন এখানে দেখার জন্য। তারপরে জানি না পরবর্তী সময় কী হয়। প্রচুর, আমরা তো এই পাশের কোয়ার্টারে থাকি, প্রচুর পানে পাখি আসছে এই সময়টাতে, কিন্তু এইবার কম আর কি। একজন আছে আপনার সত্যি তো, যেটা সত্যি। নর্থ ইস্টে এই ট্রেনে দিয়ে ভালো একটা থাকে, কিন্তু সুনিতা বারবার করার পরেও এই কাজটা করছে না। সুনিতা কিন্তু আবার গ্লোবাল নিউজ করাইছে। আর নাই তো জানেন একদম আমি ওই সেন্দনে কাজ করছি অনেকদিন এখনো। আমরা বিনম্রভাবে অনুরোধ করবো মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে এসে আসন গ্রহণ করবে আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র এবং চাঁদপুর এলাকার জনপ্রিয় বিধায়ক মাননীয় পরশ রয়েছে। জ্ঞানের আলো আমরা চাই আরো আমাদের বিকশিত হোক। বারুণভাবে বরণ করা হয়েছে একটা করতালি সকলের কাছ থেকে। বইয়ের মধ্যে আমি অনুরোধ করবো যারা পরস্পর রয়েছে তোমরা সামনে চলে আসো। বরণ করা হবে আমাদের বিশেষ অতিথি শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব মাননীয় শ্রী রাজেশ। ওনাকে আমরা বরণ করে দেব একমাত্র পুস্তিকার মাধ্যমে। আমরা যেন অনেক করতে পারি। পরিবেশনায় রয়েছে বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।
प्रोग्राम है इसमें लगातार मनोज रोही जी मेरे पास आके मुझे बोलते थे कि आप इस प्रोग्राम में जरूर आए। तो এবং আমাদের আজকের আয়োজনের শেষে উত্তর জেলার বিশেষ অসংখ্য ধন্যবাদ দক্ষিণ জেলার বিশেষ वो सारे सेक्टर्स में काफ़ी अच्छा काम इन्होंने किया। मैंने इनसे पूछा कि भाई आपका इम्पोर्टेंट काम क्या है जिसकी वजह से आपको राष्ट्रीय लेवल पर एक रिकग्निशन मिला है। तो इन्होंने बोला मैंने जीवन के सारे क्षेत्रों में काम किया हुआ है। तो इनको বিশেষ অতিথি হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় সচিব রাহুল হেমেন্দ্র কুমারজি, তিনি খুব সুন্দরভাবে আগে আলোচনা রেখেছেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের অর্থ দপ্তরের ডেপুটি সেক্রেটারি পৃথ্বীরাজ দেবনাথ মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহোদয়া এবং উপস্থিত আছেন বিধান শিশু উদ্যান মেধাবন্যা কলকাতা থেকে আগত গৌতম হালদার এবং অতিথি হালদার মহোদয়া এবং যারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। আমি বলবো যে এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মনোজ রায় এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আজকের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমাদের শিক্ষক সমাজ মহোদয়কে, উপস্থিত সমস্ত আমন্ত্রিত অতিথি এবং এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার প্রিয় ছাত্রীরা এবং সাংবাদিক বন্ধুদের প্রত্যেককে আমি আগরতলা শহরবাসীর পক্ষ থেকে অনেক স্বাগত ও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি প্রথমে বিধান শিশু উদ্যান মেধাবন্যাকে এবং এই রাজ্যের যিনি কনভেনার মনোজ রায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুন্দর ব্যবস্থা করার জন্য। এই ক্ষেত্রে আমি বলবো মেধাবন্যাসা বলতে আমরা যেটা বুঝি মেধাকে তৈরি করার ক্ষেত্রে যারা কারিগর তাদেরকে সম্মানিত করার একটা বিশেষ দিক। কিন্তু আমরা সবসময় শিক্ষক শিক্ষিকাগণ অক্লান্ত পরিশ্রম করে যারা বর্তমান আগামী প্রজন্মের ভবিষ্যৎ, যারা রাষ্ট্রের চিন্তায় রাষ্ট্র গঠনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে প্রতিগত বিদ্যার পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্যের সঙ্গে অবহিত করে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে তারা যে অবদান বা কাজ করে থাকেন তাদেরকে স্বীকৃতি দেওয়া বা মূল্যায়ন করা বা সম্মান প্রদর্শন করা মেধা আমি হল বিধান শিশু উদ্যান মেধাবন্যাসা এটা করেছে। তো আমি বলবো এখানে আমাদের সেক্রেটারি সাহেব অনেককে বলেছেন, এটা সবাই বলার চেষ্টা করেছে। আমাদের রাজ্যে এখন কিন্তু শিক্ষা ব্যবস্থা সারা দেশের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে কিন্তু একটা এক সূত্রে বাধা। সেই কারণে আগে যারা এখানে শিক্ষক ছিলেন বা শিক্ষকতা করেছেন বা আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বা শিক্ষা দানের ক্ষেত্রে কিন্তু আগে যে অবস্থা এখন সেই ক্ষেত্রে নেই। এখন আমল পরিবর্তন হয়েছে, গুণগত শিক্ষার মান উন্নত হয়েছে। এখন ওই স্টুডেন্টদের আমরা যেভাবে পড়াশোনা করেছি এই বিদ্যালয়ের যে চেহারা ছিল, আমি এই এলাকারই ছেলে বা বাসিন্দা ছিলাম, আমরা এই বিদ্যালয়ের চেহারা দেখেছি কিন্তু একটা আমল পরিবর্তন হয়েছে।
সমগ্র রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমল পরিবর্তন করে, শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে এবং শিক্ষা নীতিরও ব্যবস্থা পরিবর্তন হওয়ার ফলে এখন স্টুডেন্টদের শিক্ষা গ্রহণ হয়ে গেছে অনেকটাই বড় আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তিতে তাদেরকে শিক্ষিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এখন স্টুডেন্টদের আগে আমরা জানতাম যে আমাদের এখন আগরতলা বা ত্রিপুরাতে যারাই একটু ভালো পড়াশোনা করতেন বা উচ্চশিক্ষার জন্য তারা এই রাজ্যে ইচ্ছে করলে তারা শিক্ষা গ্রহণ করতে পারতেন না, তা বহিরাজ্যে যেতে হতো। অনেক মেধা অনেক থাকলেও তারা কিন্তু আর্থিক সচ্ছলতার অভাবে বা সুযোগের অভাবে তারা তাদের মেধার বিকাশ বা মেধা সমৃদ্ধ করতে পারতেন, প্রকাশ করতে পারতেন না। কিন্তু এখন রাজ্যে আমাদের স্টুডেন্টদের বড় জায়গা তৈরি হয়েছে। এখন বড় বড় মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিদ্যালয় তৈরি করা হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তির সিস্টেমের মাধ্যমে। কাজে এখন আমাদের দেখা যায় আগরতলা এই রাজ্যেরও প্রায় 450 মেডিকেল স্টুডেন্ট এখন আমাদের রাজ্যে শিক্ষা গ্রহণ করতে পারে। তারা আগে অনেকেরই বাইরে যাওয়া সুযোগ ছিল না, সে কারণে মেধাগুলি এখানেই নষ্ট হয়ে যেত, প্রকাশ করা বা রাজ্য গঠন রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা থাকতো না। তো আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার এই সুযোগগুলি এবং বিদ্যালয় পরিকাঠামো যে উন্নত হয়েছে রাজ্য সরকারের, এখানে সেক্রেটারি সাহেব ডেপুটি তারা অত্যন্ত পরিশ্রম সরকারে আমরা জানি, এবং আমাদের শিক্ষক শিক্ষিকাগণ এখানেও স্টুডেন্টদের প্রকৃত মানুষ তৈরি করার জন্য বা সুন্দরভাবে তৈরি করার জন্য চেষ্টা করছেন। কিন্তু পরিকাঠামোগুলো আরও যথেষ্ট উন্নয়নের যেহেতু দরকার, আমাদের সরকার সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি আবারও আলোচনা দীর্ঘায়িত না করে বিশেষ করে আমি এই এলাকা এই বিদ্যালয়ের যিনি শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার শ্যামল কুমার দে, উনি যথেষ্ট বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি ওনার পারদর্শিতা, পরিশ্রম, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্টুডেন্টকে আরও বেশি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য লাগিয়ে কাজ করার যে মানসিকতা এটা তৈরি করেছেন এবং ওনাকে আমাদের জাতীয় পুরস্কার উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে মনোজ বাবুকে, যিনি এখানে কিচেন গার্ডেন তৈরি করেন। শুধু আমি যখন বিদ্যালয়ে আসি, আমি প্রায় সময় প্রতি প্রোগ্রামে এই বিদ্যালয়ে আসি, প্রত্যেকেই আমন্ত্রণ জানাই তাদের। আমি আমারও এলাকার যেহেতু আমি দায়িত্ব নিই এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের চেষ্টা সবসময়, কিন্তু যখনই আসি বাগানটা দেখলে আমি আজকে বলেছি মনোজবাবু আপনার বাগানটা সুন্দর, উনি বলেছেন এটা আমার বাগান নয়, এটা মানবিক বালিকা বিদ্যালয়ের বাগান। তা সত্যি, কিন্তু কেউ না কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয় সবগুলো তৈরি করার ক্ষেত্রে। তো যাই হোক, আমি আবারও যারা শিক্ষকরা সম্মানিত হয়েছেন তাদেরকে আমি অনেক প্রণাম জানাই। তাদের অনেক অবদানের ফলে অনেক স্টুডেন্ট আমাদের রাজ্যে থেকে বহিরাজ্যে সারা বিশ্বে সব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। আগামী দিনের টিচাররা স্টুডেন্টকে সুন্দরভাবে তাদের মানসিকভাবে তৈরি করবেন শিক্ষার সঙ্গে সঙ্গে এই আশা রেখে, এবং উদ্যোক্তা বিধান শিশু উদ্যান মেধান্বেষা যারা আছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা করলাম। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা। स्कूल अथॉरिटी से बात कर रहा था, यहाँ पर जिस तरीके का पीटीआर हमारे यहाँ पे है, इतने सारे टीचर यहाँ पर है, टीचर्स को देख के भी बड़ा अच्छा लगा। आज के प्रोग्राम में 2-4 चीजें मैं बोलना चाहूँगा, 2-4 चीजें बोलना चाहूँगा, बच्चियों से बोलना चाहूँगा। देखिए, बच्चियों के लिए, वुमेन के लिए, गर्ल्स के लिए अपने खुद के चैलेंजेस होते हैं लाइफ में, और अभी आप सभी लोग बहुत छोटी हैं, तो मैं चाहूँगा कि आप सभी लोग ओपन दिमाग से सोचें, क्योंकि हमारे समाज में ना केवल बाल विवाह, अभी रिसेंटली आप सभी लोगों को पता है कि जो ट्राइबल जो कमीशन है वहाँ से विजिट किया था, तो वहाँ उन्होंने भी एक बहुत बड़ा इश्यू उठाया। हो सकता है कि इस पेट में नहीं हो, लेकिन एक चाइल्ड मैरिज का एक बहुत बड़ा इश्यू हमारे यहाँ पे है। और दूसरा, कई सारी चीजें हमारे समाज में ऐसी होती है जो बच्चियाँ वैसे ही एक्सेप्ट कर लेती है, जो कि पहले समाज से चला आ रहा है। तो आप सभी बच्चियों से, हालांकि बहुत छोटी छोटी बच्चियाँ हैं, हो सकता है मुझे नहीं लगता समझ पाएंगी, नहीं समझ पाएंगी, लेकिन जितने भी पीछे बच्चियाँ हैं, आप इस समाज में और इस इकोनॉमी में अपना स्थान जब तक नहीं लेंगी, तब तक आपको समाज में अपना स्थान, अपनी उचित जो सम्मान है वो मिलना बड़ा मुश्किल है। इसीलिए जो राष्ट्रीय शिक्षा नीति नई आई है, उस राष्ट्रीय शिक्षा नीति में आवाज आई है, वो राष्ट्रीय शिक्षा नीति में भी बोला गया है
कि हमको पढ़ाई करनी है, ठीक है, लेकिन पढ़ाई के अलावा भी ऐसी बहुत सारी चीज़ें हैं जो हमें डेवलप करनी चाहिए। तो ना सिर्फ आप पढ़ें बल्कि पढ़ने के अलावा ना सिर्फ आप पढ़ें बल्कि पढ़ने के अलावा भी अपने जो दूसरे जो कैरेक्टर्स में जो आपके वर्च्यूज होते हैं उसको डेवलप करने का ट्राई करें। आप सभी बच्चों से मैं बोलना चाहूँगा, छोटी छोटी चीज़ें बोल रहा हूँ मैं, ज़्यादा बड़ी चीज़ें नहीं बोल रहा हूँ, शायद आपको समझ में आए। एक तो कि आप पढ़ रही हैं, पढ़ना इम्पोर्टेंट है, लेकिन पढ़ने के अलावा मैंने देखा है बच्चे ग्राउंड में जाते हैं लेकिन बच्चियों को ग्राउंड मैंने कम देखा है। ये आप सब लोग, अगर आपकी फैमिली वाले मना करें, कोई भी मना करें, आपको उसका डिटरेंस करना है, राइट? अपना हक लेना है, आपको भी बच्चे की तरह जो राइट्स हैं वो आपको लेना है। मैं टीचर्स को बोलना चाहूँगा कि नई शिक्षा नीति आने के बाद में बहुत सारी ऐसी जो टीचिंग स्किल्स हैं उसमें काफ़ी कुछ चेंजेस हुआ है, और आप देखेंगे कि CBSE की आने वाले कुछ टाइम में ये लोग ओपन बुक से जो एग्ज़ाम है उसको करने वाले हैं। तो बहुत सारे ऐसे चेंजेस हमारे यहाँ पे आएंगे पढ़ाने की स्किल्स को लेके, वो काफ़ी ज़्यादा चेंजेस है। और जो रूटीन में रेगुलर में जो सब्जेक्ट्स आप लोग पढ़ा रहे हैं हो सकता है उसमें बहुत ज़्यादा चेंजेस आएँ। तो आप लोग एक ओपन माइंड के थ्रू पढ़ाएं, और सारे टीचर से भी मैं बोलना चाहूँगा क्योंकि ये भी समाज के ही एक पार्ट हैं। तो हो सकता है कई बार समाज की बहुत सारी चीज़ें हैं वो उनके दिमाग में भी रहे, लेकिन मैं फिर भी बोलना चाहूँगा कि दिमाग ओपन रखे, बिकॉज आज की 21st सेंचुरी की बच्चियाँ हैं, उनको किस तरीके से आप लोग जो ट्रेडिशनल माहौल है, ट्रेडिशनल माहौल से अलग हटके आपको जाना है। मैं इसीलिए बोल रहा हूँ आज की जो इकोनॉमिकल माहौल है उसमें सिर्फ पढ़ाई करना और पढ़ाई करके कुछ जॉब लग जाना वही इम्पोर्टेंट नहीं है। आज एजुकेशन मिनिस्ट्री के द्वारा स्कूल एजुकेशन को बराबर प्रोत्साहन दिया जा रहा है। आप देखेंगे कि पहले 10वीं के बाद में ITI करते थे लोग, लेकिन अभी वोकेशनल कोर्सेज आप सभी लोगों के सभी स्कूल्स में हम लोगों ने इंट्रोड्यूस किए हैं, और आगे आने वाले टाइम में स्किल एजुकेशन का बहुत बड़ा महत्वपूर्ण स्थान होगा। इसीलिए आप सभी बच्चियों से मैं बोलना चाहूँगा कि ना सिर्फ आप ये पढ़ाई करें, ये पढ़ाई जो आप मैथ्स का साइंस का करते हैं इसका यूज डेफिनेटली है, बट उससे ज़्यादा कई सारे आजकल स्किल्स आ गया है, उसमें आप लोगों को आगे बढ़ना है। तो ये 2-4 चीज़ें मैं आप सभी लोगों के लिए बोलना चाहूँगा, नई तरीके से आप लोग सोचना स्टार्ट करें। आज के जो प्रोग्राम में मनोज राय जी का जो काम है उससे भी आप कुछ सीख सकते हैं। इनका काम हो सकता है काम छोटा या बड़ा नहीं होता, उसको करने का तरीका बड़ा इंपॉर्टेंट होता है। इनका जो किचन गार्डन है, किचन गार्डन लगाते हैं, बाकी डिस्ट्रिक्ट्स में ये लोग सभी को प्रोत्साहन देते हैं। तो आप देखिए काम छोटा है लेकिन काम करने का तरीका ऐसा होना चाहिए कि उसकी आइडेंटिटी सभी लोगों को मिल सके। तो मैं इनको बहुत बहुत शुभकामनाएं देता हूं और बहुत बहुत धन्यवाद कि आप इस एक अच्छे काम के लिए एक लगातार तरीके से आप लगे रहे, और उसमें जो विजिबल चेंजेस हैं वो दिखता है अगर आप दिल से काम करते हैं। अभी ये रिटायरमेंट पे जा रहे हैं, इनको पोस्ट रिटायरमेंट इनकी लाइफ है बड़ी अच्छी रहे, और मैं उम्मीद करता हूं कि इनका जो एक्सटेंशन है वो एक्सटेंशन भी स्टेट गवर्नमेंट कंसीडर करेगा, क्योंकि इस तरह के अच्छे अच्छे जो लोग हैं, अच्छे टीचर्स हैं, वो सभी को प्रोत्साहन देते हैं, सभी को मोटिवेट करते हैं। और जो प्रेसिडेंशियल अवार्ड जिनको मिला है, शाम बोल रहा हूँ, पढ़ाई एक पार्ट हो सकता है लेकिन वो पूरी जिंदगी नहीं हो सकती। तो आप स्किल डेवलपमेंट अपने आप में डेवलप करने की ट्राई करें, और जीवन के दूसरे क्षेत्रों में आप लोग जाने की कोशिश करें। मैं सभी को जो जिनका आज फेलिसिटेशन होगा, दोनों टीचर्स, बाकी टीचर्स हैं, उन सभी को धन्यवाद देता हूं। और विधान शिशु उद्यान के माध्यम से प्रोग्राम हुआ है, कोलकाता से ये लोग आते हैं, आप बहुत बहुत आपको धन्यवाद और सभी को बहुत बहुत शुभकामनाएं। थैंक यू। My name is Dr. Sai Krishna. मैं यशोदा हॉस्पिटल सोमाजीगौड़ा में हार्ट सर्जन हूँ। मैं इधर ILS हॉस्पिटल में थोड़े दिन के लिए था, 4 साल के लिए। मैं बहुत सारे पेशेंट का ऑपरेशन किया, अभी मैं अपना वापस बैक में होम टाउन। So I have a connection with this city. I've done surgery for a lot of small kids and adults also.
तो यशोदा सोमाजीगुड़ा इज़ अ कंप्लीट फैसिलिटी जिसमें बहुत सारे टीम ऑफ डॉक्टर्स हैं, सारे मल्टी स्पेशलिटी डॉक्टर्स हैं। तो हार्ट रिलेटेड की तरफ से हमारा 8 मेंबर कार्डियोलॉजिस्ट टीम है एंड वी हैव वन फुल सर्जिकल टीम विच इज़ हेडेड बाय मी। हम पूरा स्पेक्ट्रम जो हार्ट रिलेटेड एडल्ट बड़े एडल्ट्स में जितने भी प्रोसीजर हम सब खुद करते हैं, इंक्लूडिंग हार्ट ट्रांसप्लांट, वाल्व रिपेयर्स, वाल्व रिप्लेसमेंट्स, आयोटिक सर्जरी, बाईपास सर्जरी, मिनिमली इन्वेजिव सर्जरी जो छोटे से इंसेशन से जो करते हैं। तो वी हैव अ डेडिकेटेड टीम एंड वी वर्क वेरी हार्ड towards complete well-being of patients, and our team is completely dedicated to deliver high quality health care. मैंने ये देखा इन 4 साल में जब मैं यहाँ में था, बहुत से लोग हैं जिनका फैमिली हैदराबाद में है और वो बच्चे उनका अपना काम छोड़ के इधर पेरेंट्स का ख्याल रखने आने में दिक्कत होती है। तो अभी ये एडवांटेज ये है कि हम लोग उधर वी हैव द कंप्लीट लॉजिस्टिक कवरेज, वी टेक कंप्लीट केयर ऑफ पेशेंट्स राइट फ्रॉम ट्रांसपोर्ट फ्रॉम हियर, पिक अप देयर, जस्ट एज Sukanta has already mentioned, and we assure patients of high quality health care at affordable costs. So we look forward to helping the community for the well-being of patients in Agartala. Thank you. Also, moreover, sir, have it jadi in Agartala patient, and they are all around 2021 से 25 तक मैं इधर ही था ILS हॉस्पिटल में। कम से कम 200-250 पेशेंट्स का मैंने सर्जरी किया है। तो ऑल ऑफ देम रिमेंबर मी फॉन्डली। तो अभी भी जब भी मैं आता हूँ मिलते हैं, तो वी आर कमिटेड टू पेशेंट केयर। और जो हमने इधर जो मैंने इधर 4 साल में जितने रिलेशनशिप बिल्ड किया है पेशेंट्स के साथ, तो वही कायम रखना चाहता हूँ टू हेल्प पीपल फ्रॉम दिस प्लेस। पूछा आपने, जैसे हम हमेशा बोलते हैं प्रिवेंशन इज़ बेटर देन क्योर। बीमारी आने से पहले जो हम लोगों को ख्याल रखना वो बहुत ज़रूरी है। तो पहले ये बात यह है कि स्मोकिंग बंद करना है। इधर मैंने देखा पान बहुत कॉमन है। पान दैट इज़ द फर्स्ट। जितने भी हार्ट में प्रॉब्लम होते हैं, इन्फेक्शंस वगैरह, वो बैड ओरल हाइजीन की वजह से होते हैं। दूसरी बात यह है बीपी का ख्याल रखना है, बीपी कंट्रोल करना है। रोज़ कम से कम हफ्ते में 5 दिन 30 से 40 मिनट वॉकिंग करना ज़रूरी है। उससे वेट कंट्रोल होगा और हार्ट को स्ट्रेंथ मिलेगा, एफर्ट टॉलरेंस मिलेगी। कुछ ऐसे कारण हैं जो हम बदल नहीं सकते, जैसे जीन्स। कुछ लोगों का आपने सुना होगा कि 25 साल की उम्र में हार्ट अटैक होके सडनली, मैंने यूट्यूब में वीडियो देखा होगा, बंदा चलता चलता हुआ गिर गया। उसका तो जेनेटिक है। तो जेनेटिक कॉजेस में हम उसका भी हम ख्याल रख सकते। हमें भी इससे थोड़ा आइडिया आएगा कि अंदाज़ा होगा कि किसमें फैमिली रिलेटेड रिस्क ज़्यादा है। जैसे आप मान लो फर्स्ट डिग्री रिलेटेड, यानी पिताजी, मदर, ब्रदर, सिस्टर, उनमें से किसी मेल मेंबर में, माने पिता या ब्रदर में अगर 65 ईयर्स की कम उम्र में अगर हार्ट अटैक आ गया हो, या फिर फीमेल मेंबर, मदर सिस्टर में 55 ईयर्स की कम उम्र में, 65-55 मेल फीमेल, उनमें उस फैमिली में रिस्क ऑफ हार्ट डिसीज़ ज़्यादा रहता है। तो उन लोगों को ज़्यादा केयरफुल रहना चाहिए। अगर शुगर है तो अर्ली ट्रीटमेंट करना चाहिए। कोई भी सिम्टम ये है कि बहुत से लोग सोचते हैं कि एसिडिटी है। कई बार ऐसा होता है कि एसिडिटी नहीं, वो हार्ट का भी अटैक एसिडिटी जैसा हो सकता है। ये मतलब नहीं हर किसी का पेट में अगर जलन हो रहा है इसका मतलब ये नहीं है कि उसको हार्ट अटैक है। लेकिन वन ऑफ द साइंस एसिडिटी अगर बार बार हो रहा है या चलने पे पेट में जलन हो रही है, वो टिपिकल ऑफ हार्ट डिसीज़ है। तो एक बार चेक करना बहुत ज़रूरी है। मेरे ख्याल से हर किसी को जो 40 साल की उम्र से ज़्यादा है, जो स्मोक करता होगा, उनमें रिस्क ज़्यादा है। जिसका शुगर है उसका रिस्क और ज़्यादा है, क्योंकि शुगर पेशेंट में कई बार दर्द नहीं होता, उनको सांस फूलता है। सांस फूल गया इसका मतलब ऑलरेडी हार्ट का मसल को डैमेज हो गया है। तो वो प्रिवेंशन इम्पॉर्टेंट है। तो कम से कम साल में एक बार टेस्ट कराना ज़रूरी है। एक एको कराना, TMT करके एक टेस्ट होता है जिसमें आप ट्रेडमिल एक्सरसाइज करते हो, उसके टाइम पे अगर हार्ट का ECG में कुछ चेंजेस है तो उससे अब अंदाज़ा आएगा कि हार्ट प्रॉब्लम है। तो प्रिवेंशन जैसे मोना बोला है बेटर देन क्योर, इसलिए कोलेस्ट्रॉल चेक करना ज़रूरी है, शुगर चेक करना ज़रूरी है। अपना हेल्थ का ख्याल हमें खुद रखना है, तब ये ऑपरेशन, इतने सारे ट्रीटमेंट की ज़रूरत नहीं पड़ेगी।
कभी ना कभी तो पड़ेगी, लेकिन हम पोस्टपोन कर सकते हैं हेल्दी प्रैक्टिसेस अडॉप्ट करने के बाद। थैंक यू सर। Thank you. Depends upon the procedure that is planned. So usually it is comparable to any other corporate hospital all over India. जब मैं इधर था, मैंने काफ़ी लोगों को वेल्लोर, चेन्नई या बैंगलोर जाते हुए देखा है। तो द सेम क्वालिटी ऑफ केयर दैट इज़ डिलीवर्ड इन दोज हॉस्पिटल्स जहाँ पे उनको मिलता था, वही लोग हम भी वही करते हैं एट कंपेरेबल कॉस्ट। साल में त्रिपुरा से আরম্ভ করছি। প্রথমে সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য, যে শর্ট নোটিশে আমি বলেছি আসার জন্য এবং আপনারা এসেছেন। এবং আমি যশোদা হসপিটালে এখানে আগরতলাতে কাজ করি এজ এ ডেপুটি ম্যানেজার, এবং এখানে হায়দ্রাবাদ থেকে প্রতিনিয়ত 14 মাল্টি স্পেশালিস্ট ডাক্তার প্রত্যেক মাসে আসেন। এর মধ্যে নতুন করে স্টার্ট হচ্ছেন স্যার ডক্টর সাই কিষান স্যার, ইজ এ সিটিবিএস সার্জন, সিনিয়র সার্জন ইন সমাজিগোড়া ইউনিট। শুধু আগরতলা না, আমাদের পুরো নর্থ ইস্টেই প্রত্যেক জায়গাতে আমাদের সেন্টার রয়েছে এবং প্রত্যেক মাসেই আমাদের এখান থেকে সুপার স্পেশালিস্ট ডাক্তার আসছেন। এর মধ্যে পেশেন্ট কী পাবে এখানে আসার জন্য স্যার? অ্যাকচুয়ালি হয় কি, এখান থেকে আমাদের পেশেন্ট হায়দ্রাবাদ ট্রাভেল করতে হয় কোনো কিছু একটা সাজেশন নেওয়ার জন্য। এই ক্ষেত্রে ডক্টর যদি ওইখান থেকে ট্রাভেল করে এখানে আসে, তো সার্ভিসটা আমরা বাড়ির পাশে পেয়ে যাচ্ছি। তারপর যদি কোনো কিছু হাই এন্ড কোনো কিছু ক্রিটিক্যাল লাগে, তখন আপনি ট্রাভেল করলেন। তো ওইটা একটা ভালো দিক, এবং ওইটা দেখে আমরা ইনিশিয়েশন নেওয়া, এবং পুরো নর্থ ইস্টে আমাদের হসপিটালে বিভিন্ন সেন্টার রয়েছে স্যার। আর আরেকটা জিনিস স্যার, যেমন আমাদের এখানে থেকে কোনো পেশেন্ট যদি হায়দ্রাবাদ যায়, তো ওইখানে আমাদের লজিস্টিক এবং থাকা খাওয়ার নিয়ে সমস্যা। তো ওইটাও আমাদের হসপিটাল থেকে ডাইরেক্ট ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপিং রয়েছে নর্থ ইস্টের জন্য, শুধু নর্থ ইস্টে যে কোনো স্থান থেকে যাক যে কোনো পেশেন্ট, তো আমাদের ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপিং রয়েছে, কোঅর্ডিনেটর রয়েছে। তো পেশেন্টের ভাষাগত প্রবলেমের জন্য যদি কোনো প্রবলেম হয় সেখানে হেল্প করার জন্য আমি রয়েছি, অন্য যাবতীয় অন্য প্রবলেমের জন্য হেল্প করার জন্য। এবং স্যার তারা রয়েছেন প্রত্যেক সময় ডেডিকেটেড টু দ্য পেশেন্ট, অ্যান্ড স্যার ইজ এ ভেরি সিনিয়র ডাক্তার ইন সিটিবিএস কার্ডিয়াক সার্জন in our Somajigoda unit. So I wanted to hand over to him sir also, and we are very lucky to starting the service, starting the OPD in Agartala, and this is the first time sir in starting in Yashoda Hospital OPD in Agartala center. So I hand it over to sir to talk about the whatever the procedures are have been done, critical procedure, and what will be the patient will be benefited per month. ऐसे तो बोलना मुश्किल है, लेकिन रफली बोलता हूँ 100 के ऊपर जाते हैं। আমার কাছে খবর আইছিল, কন্ট্রোল রুমে আইছিল 7:30টার সময় যে একজন গায়ে আগুন লাগছে। এরপরে গিয়ে দিয়ে যে ঠিকই লাগছে। এরপরে আমরা তাদেরকে নিয়ে আমরা ওই গুমটি জেলা হাসপাতালে পৌঁছে দিয়েছি। কোন জায়গা থেকে আনছেন আপনারা? ডাকবাংলা রুট। কি নাম? সুজন দাস, টিএসআর চাকরি করে তাই। আচ্ছা, একটা মানি বারান্দর থেকে আনছেন? ওই মানি বেগও ফালাই গেছে। আনছেন কোন জায়গা থেকে? বারান্দর থেকে? गेटर বাইরে থেকে, गेटर বাইরে থেকে। % बर्न हुआ है। अच्छा। और पेशेंट का हिस्ट्री के हिसाब से है कि बर्न इंजरी हुआ है, कोई ऑयल कुछ काम कर रहा था तेल वेल वाला, तो उसके कारण बॉडी में बर्न हुआ है। चेस्ट इन्वॉल्व है, हाथ का ये अपर आर्म इन्वॉल्व है, और थाई पोर्सन इन्वॉल्व है, एब्डोमेन भी इन्वॉल्व है, बैक भी इन्वॉल्व है। तो ओवरऑल मिला के 30%, लेकिन सुपरफिशियल बर्न है। अभी तो हम लोग इनिशियल ट्रीटमेंट यहाँ पर दूंगा, और उसके बाद जैसा होगा, पेन अगर ज़्यादा रहेगा तो हम लोग हो सकता है रेफ़र भी करें इसको जी। क्या नाम था सर, और या कितना है इसका? पेशेंट सुजान दास, 32 ईयर्स ओल्ड।
चलो बिट्टू बिट्टू रे बिट्टू The students must be already a bit tired of listening to speeches. I would like to keep it very short. As citizens of a country, we are entitled to many rights, particularly enshrined in the Constitution of India, as well as those which are given to us through various acts and rules by the government, be it central government or the state governments. These rights are very important for us to peacefully enjoy our life. These are very important. That's why the government has enacted them, so that we as citizens do not face trouble in living our day-to-day life peacefully. For imparting or giving us rights, few things are very important. One is the law that is enacted to provide us the rights. The second is the department or nodal agency which implement the rights for us. And third is the mechanism by which, if our rights are violated, the grievances are redressed by courts. And the fourth important issue is the awareness amongst ourselves, so that if the rights are violated or even the rights exist or not, and if these are violated, how do we address these issues? So these are few important things we need to know as aware citizens, so that we can live our life, peacefully and smoothly in our country. So one of these rights as consumers is given to us under the Consumer Protection Act 2019, which was earlier the Consumer Protection Act of 1986. So under this act, we have been given certain rights as consumers, and how we can address if there are any grievances if these rights are violated, for which we had a lengthy discussion today. I will not try to go into the details, but few things are very important. Right to safety as consumers, one of the first rights. If you buy any product or service, whether this service or product is of good quality, that is as per norm, as per standards, and it is not harmful to us, provider or the person who are providing the products to us. So it is very important to know this. Otherwise, without knowing, if you buy this product or service, we may end up facing problem. And of course, if you have faced any problem, we have the redressal mechanism, which we will also talk about. Suppose you buy any product online or offline, particularly this 2000 Act or the Act of 2019 has been required because recently we have seen the booming of online shopping mechanism. Earlier we used to go
physically to shops and establishments for receiving our products or services. Now everything is available online. So to address issues regarding this online trading, online shopping, online buying, the 2008-2019 was enacted. So once these safety issues are addressed, we also need to know if the products, warranties, guarantees, anything that it claims, whether the level, what it claims, the product is exactly the same. Those things you must be aware. If you are buying anything and the product claims, these are the raw materials used in the product, or this is the specification of the product. So whether it is the same. If you are buying a mobile and it is costing 50,000, whether the claim that the mobile has this kind of specifications, technical specification facilities, whether it actually has. So that we need to know. The third right is right to choose. So if you want to buy a certain product, the seller should not force you to opt for anything that he wants. You should be able to choose what model, what color, what specification, what price you should buy the product. There are many options available, so you have the right to choose. So anybody cannot force you to choose anything. So that is one of the rights. Another right is to be heard. So if you have any grievance, the seller, you have seen in many of the sellers' website helplines and that number is given, or you can click somewhere and get help. So if you have any issues with the product, with the service, you must be able to take help, or you must be able to say whatever you want to say. Then the fifth right is right to seek redressal. That is, if you, even in spite of trying to make the seller about your issues, try to talk to him, but the issue is not resolved. So you have to look for one mechanism where your grievances can be redressed properly. So for this, like the previous speakers have already mentioned, at the district level we have a district consumer commission. We have a lowest, which is in Gorkhavasti. If you have a chance, you can visit and try to also find out talking to the officials there. So if the value or the compensation you are seeking is below 1 crore, so you go to a district commission. Go through this entire struggle of going to the consumer commission, raising your case, etc., etc. So the first issue is to be ourselves very careful that you don't have to go through any lawyer. You can personally file your petition. And nowadays there is option even for online filing of petition. So you can file your grievance even online. You don't have to go to the office also. And then you can present your case. When the hearing date is there, some of the courts they have got even online hearing mechanism. So you can sit at home through video calling, you can present your case. And you yourself can present. You don't have to take any lawyer. If possible, if the amount is big, of course, you would like to take the help of lawyer if you are not yourself capable to present your case, so that you can present the case in the best possible manner. Then about 1 crore to 10 crore, there is the state commission, which is headed by, the president of the state commission is headed by a retired high court judge. And the president of the district commission is headed by a retired district judge. So up to 10 crore, you can go to the state commission. Or if you are not satisfied, like already been mentioned, with the judgment or order of the district commission, you can appeal in the state commission. Similarly, if you are not satisfied with the judgment or order of the state commission, you can go to the
National Commission and further up to the Supreme Court. So this is the mechanism available to us. Many of the consumer commissions have been very proactive. They are allowing online filing of petitions, hearing online, etc., etc. And they are also conducting awareness like this through seminars, through workshops. In fact, recently last year in MUB University, the president of the State Consumer Commission himself was there during such kind of workshop or seminar. But you have to be, like I said, Tanya Bhogi from 5th semester education. শ্রী অনিমেষ দেববর্মা, মাননীয় উচ্চশিক্ষা অধিকর্তা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। উপস্থিত আছেন ফুড অ্যান্ড সিভিল সার্ভিস ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর মাননীয়া মৌসুমী চক্রবর্তী মহাশয়া, আছেন এখানে উপস্থিত আইসিআইটি থেকে, আইসিআইটি নিউ দিল্লি আজকের এই অনুষ্ঠানের বিশেষ আলোচক শ্রী অশোক ধানসা এখানে উপস্থিত আছেন। সরকারি আইন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী বিবেক মিশ্রজি, মঞ্চ উপবিষ্ট এই মহাবিদ্যালয়ের শিক্ষক সংসদের সম্পাদিকা ডক্টর দীপা ঘোষ, আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ কনজিউমার ফোরাম যেটা আছে আমাদের এই ক্লাবের কনভেনার ডক্টর মধুসূদন মুরাশি এখানে উপস্থিত, এই মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং seminars, this kind of workshops will help you prepare yourself. Of a consumer and the redressal mechanism, which is a need of an Here and thinking when the seminars will get over, but believe me, as students, we are mostly here lost. So this is what exactly is being done here. So this is about implementing the 6th for an elegant address to our. So sometimes it may so happen that we, in spite of our being services or products, have to have average. So it may not be very easy to be careful every day. On our body, in our homes, everywhere it is procured through somebody. Although we can be very careful, we need to know about the laws. আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী আমাদের যে 8টি প্রশাসনিক জেলা রয়েছে, এই প্রশাসনিক জেলা সমর্থন মাধ্যমে আমরা ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচিবের কাছে আমরা 9 দফা দাবি নিয়ে আমরা একটা স্মারকলিপি আমাদের আজকে সিপাহীজলা ডিএমের কাছে আমরা দিয়ে এসেছি। যদিও ডিএম সাহেব উনি প্রশাসনিক কাজে ব্যস্ত আছেন, এডিএম সাহেব আমাদের ডেপুটেশন গ্রহণ করেন। মূলত 9 দফা দাবি সমর্থনে, দাবি আদায়ের স্বার্থে আমরা আজকে এই দাবি সনদ পেশ করেছি মাননীয় অতিরিক্ত জেলা সমাহর্তার নিকট। এই 9টি দাবির মধ্যে মূল যে দাবিটা হলো, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের শ্রমিক, কৃষক, বেকার এবং সাংবাদিক এবং সংবাদপত্রের যে
মূল অধিকারের যে মূল আইন বলবৎ রয়েছে এই সংবিধানে, ভারতের সংবিধানে, আমাদের দেশের সরকার 21শে নভেম্বর 2025 এই বলবৎকে, এই শ্রমজীবী অংশের যে অধিকার, এই অধিকার বলবৎ যে আইনে রয়েছে সেগুলিকে বাতিল করে দিয়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক যে 4টি কালা শ্রমিক কোড জারি করেছে, আমরা তার অবিলম্বে প্রত্যাহার দাবি করছি এবং পূর্বের যে আইন রয়েছে সেই আইন যাতে বলবৎ করা হয়, যাতে শ্রমিকরা, শ্রমজীবী অংশের মানুষরা তার পূর্ণ স্বাধীনতা অধিকার ভোগ করতে পারে। দ্বিতীয় দাবি হচ্ছে বর্তমান ত্রিপুরা রাজ্যের রেগা শ্রমিক, গ্রামীণ শ্রমিক এবং প্রশিক্ষিত শ্রমিক যারা রয়েছেন তাদের যাতে মজুরি ন্যূনতম 500 টাকা করা হয় এবং বছরের ন্যূনতম 200 দিনের কাজ দেওয়া হয়, তার দাবি আমরা করে এসেছি। এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে যে সমস্ত ভারতীয় নাগরিকরা বসবাস করছেন তাদের সুবিধার জন্যে বর্তমানে যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে কাঁটাতারের ওপারে আসা যাওয়ার, এপারে আসা যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন তাদের যারা কৃষিকাজ করেন বিশেষত তাদের যে গরু, মহিষ, ছাগল বা তারা কৃষিকাজ করার ক্ষেত্রে যে যন্ত্রপাতি নিয়ে আসা যাওয়া করেন, এই আসা যাওয়ার যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে তাকে কিছুটা বৃদ্ধি করা, যাতে করে তারা সুবিধা পায়। বিশেষ করে ছাত্র এবং মুমূর্ষ রোগী যারা, তাদের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে তারা করে উঠতে পারছে না, সময়টা বৃদ্ধি করলে তারা সেই সুযোগটা পাবে, এই আমাদের দাবি। কারা কারা রয়েছেন আজকে? আমাদের আজকের এই প্রতিনিধিমূলক ডেপুটেশনে রয়েছেন আমাদের সোনামুড়া সাংগঠনিক জেলার জেলা সভাপতি শ্রদ্ধেয় দীপক চক্রবর্তী মহোদয়, আমাদের এই চরিলাম বিধানসভার বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা ত্রিপুরা লিগ্যাল সেলের, ত্রিপুরা প্রদেশের লিগ্যাল সেলের মেম্বার অ্যাডভোকেট কেশরাম দেববর্মা মহোদয় এবং কিষাণ কংগ্রেসের আব্দুল আজিজ, সোনামুড়া সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট, এবং আমাদের কিষাণ কংগ্রেসের ত্রিপুরা রাজ্য কমিটির মূল উদ্দেশ্যটা আমার কালকে যে গত 27 তারিখ যে সাংবাদিক সম্মেলন মালিক সংস্থার পক্ষ থেকে হয়েছে, একজনের নাম হয়েছে রাজু মজুমদার, আরেকজন হয়েছে বিমল দেব, আরেকজন হয়েছে পার্থ চক্রবর্তী, যে 3 জন। অ্যাকচুয়ালি আমরা মালিক মেইন আগরতলার যে হেড অফিস নতুন কমিটি হওয়ার পরে এই 3 জনের মালিকের বাস উদয়পুরতে আগরতলা যে চলাচল করে সেটা বৈধ পারমিট নেই। অ্যাকচুয়ালি পারমিট তারা বিভিন্ন জায়গা, যখন আমাদের নতুন কমিটি ওই তাদেরকে প্রতিবাদ করে, ওই প্রতিবাদ করার মাত্রই ওই কমিটি মানে না। কমিটি কিন্তু সম্মেলনের মাধ্যমে হয়েছে, আমরা অতিথি হিসাবে উপস্থিত ছিলাম। তো তাই এই 3 জনকে বলবো তারা ক্ষমা চেয়ে নিতে 3 দিনের ভিতরে। যদি তারা ক্ষমা না চায় আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন যাব এবং পশ্চিম ত্রিপুরাতে আমরা কর্মবিরতিও নিতে পারি, সেটা আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবে। তাই আমি বিমল এবং পার্থ বা 3 জনকে বলবো তারা সাংবাদিকের মাধ্যমে যাতে ক্ষমা চেয়ে নেয় আমাদের ইউনিয়নের ব্যাপারে, যে ওনারা বলেছে যে অ্যাপ্লিকেশন নেই। আর বাকি যে 3 গাড়ি নিয়ে সমস্যা তাদেরকে বলবো অতি সত্বর তারা মালিক সংগঠন বসে এই সমস্যা যাতে নিরস করে, না হলে আমরা শ্রমিক সংগঠন আগামী দিন উদয়পুর হোক নাগরজোলা হোক আমরা আমাদের লাইন নিজে দায়িত্ব নিয়ে চলে আসবো। বাবুল দেবকে আর রাজু মজুমদারকে ব্যক্তিগত, বিমল দেবকে আমি ব্যক্তিগতভাবে আমি খুব উদারকে আদর স্নেহ এবং সম্মান করি। আমি বড় ভাই হিসাবে করজুতে ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে ওনাকে অনুরোধ করব উনি ওনার ভুল ক্ষমায় চেয়ে নেওয়ার জন্য, না হলে 3 ঘন্টা পরে আমরা এটা বৃহত্তর আন্দোলনে যাব, প্রয়োজনে প্রশাসনিক দ্বারস্থ নেব, প্রয়োজনে আমরা কর্মবিরতি নেব। কিন্তু কর্মবিরতি নিলে আমরা শুধু নাগরজোলা নেব না, আমরা ওয়েস্ট ত্রিপুরা পুরা জেলার কর্মবিরতি নেব এবং ট্রান্সপোর্ট সেক্টর থেকে উদ্যোগ নেওয়া হবে। উনি আমাদের ভারতীয় মজদুর সংঘের নিয়ে কথা বলার কে, ভারতীয় মজদুর সংঘের কথা বলার জন্য প্রেসিডেন্ট আছে,
এই সভাপতি আছে, এই সাধারণ সম্পাদক আছে, আমাদের জেলার নেতৃত্বরা আছে, ট্রান্সপোর্টের নেতৃত্বরা আছে, ইউনিয়নের আমরা আছি। উনি ভারতীয় মজদুর সংঘ নিয়ে কথা বলা, আমি ওইখানে আমাদের ভারতীয় মজদুর সংঘের যিনি আমাদের প্রাক্তন সভাপতি গৌতম, উনাকে আমি কালকে ফোন করেছি, উনি আমার ফোনের রেসপন্স দেয়নি। কয়েকবার ফোন করেছি, যাক উনি ওনার ব্যাপার ব্যস্ততার মধ্যে হয়তো উনি সময় দিতে পারেনি। কিন্তু আমি এটাও আমার সভাপতি আর সাধারণ সম্পাদকের সাথে আলোচনা হবে। কিন্তু আমি এই কথাই বলতে চাই, মালিক সংগঠন তারা নিয়ে বিবাদ, কিন্তু আমাদের ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন নিয়ে তারা কেন চিনিমিনি খেলে কথা বলে, তারা এটা কোনো রাইট নেই। তাই আমি 3 দিনের সময় দিচ্ছি, যদি এই 3 দিনের সময়ের ভিতরে উনি ওনার ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেন, আমাদের কোনো বলার নেই। আর যদি উনি ওনার ক্ষমা না চায়, তাহলে আমরা শুধু আন্দোলন নয়, আমরা আগামী দিন পুরা পশ্চিম ত্রিপুরাতে যত অটো রিক্সা, আপনার ই রিক্সা গাড়ি, সব ট্রান্সপোর্ট সেক্টর কর্মবিরতি নেওয়ারও আমরা ভাবতে পারি। যাই, তারা মালিক সংগঠন, তারা দ্বন্দ্ব থাকুক, আমরা তাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি না। কিন্তু আমাদের যে ইউনিয়নের কাছে যে খবর, বিমল দেব, তারপরে রাজু মজুমদার, আরও একজন আছে, তাদের 3টা গাড়ি নিয়ে আমাদের নাগেরজলার যে মেইন কমিটি, যে মেইন হেড অফিস, তাদের সাথে মানে দ্বন্দ্ব। মানে ব্যাপার হলো, তারা বলছে যে রুটে যার গভর্নমেন্ট যে রুটে পারমিট দিয়েছে যাত্রী পরিষেবার লাগে, ওই রুটে চলার জন্য। কিন্তু তারা যেহেতু নেতৃত্ব আছে, তারার বাস এদিকেই চলতে হবে। উদয়পুর চললে মিনিমাম 4 সিঙ্গেল হয়, তাদের রোজগারটা একটু বেশি হয়। যাক, তারা বিভিন্নভাবে প্রেশার কিট করে। এখন নতুন কমিটির যিনি সাধারণ সম্পাদক বা সভাপতি আছেন, বা যিনি লাইন সেক্রেটারি আছেন, বা যারা কমিটির সদস্য আছেন, যে না, বিগত দিন কি হয়েছে সেটা আমাদের জানার ব্যাপার না, কিন্তু এখন যার রুটের গাড়ি সেই জায়গায় চলতে হবে। মানে এই নিয়ে তাদের দ্বন্দ্ব, অন্য কিছু না। তুই বলেছিস কথা কই প্রবেশ করুন, সেখান থেকে আপনি খুব সহজে এবং সুবিধা মাথাটা সরান না, আঘাত তোলার গাড়ি সুন্দর আছে, গাড়ি সুন্দর আছে। আগে বল না। শ্রম কোড চালু করেছি তা বাতিল করে পুরাতন আইন ব্যবস্থা করতে হবে। নাম্বার 4, ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। নাম্বার 5, কৃষকদের ধান ক্রয়ে গরিমসি বন্ধ করে দ্রুত ধান ক্রয় করতে হবে। আজকে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে কিষাণ কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক সংগঠনের রাজ্য শাখার পক্ষ থেকে আমরা 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে ডিএম স্যারের কাছে আমাদের একটা ডেপুটেশন ছিল। উনি সরকারি একটা প্রোগ্রামে
চলে যাওয়ার কারণে ডেপুটেশনটা আমরা এসডিএম এর কাছে এডিএম এর কাছে আমরা ডেপুটেশনটা প্রদান করি। আমাদের 9 দফা দাবিগুলির মধ্যে যে প্রাধান্য আমরা 5টা দাবির কথা ওনার কাছে আমরা উত্থাপন করেছি। এই দাবিগুলির মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে রেগার মজুরি 500 টাকা 200 দিনের কাজের গ্যারান্টি দিতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। 21 নভেম্বর 2025 যে 4টি কালো শ্রম কোড চালু করেছে তা বাতিল করে পুরাতন আইন বলবৎ করতে হবে। নাম্বার 4, ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। কৃষকদের 5 নম্বর, কৃষকদের ধান ক্রয়ে গড়িমসি বন্ধ করে দ্রুত ধান ক্রয় করতে হবে। এই 5টা দাবি আমরা ওনাকে উত্থাপন করেছি। অন্তত এই 9টা দাবির মধ্যে 5টা দাবি যাতে দ্রুততার সঙ্গে কার্যকারী করা হয় সেই দাবিগুলি প্রদান করে আমরা এখন ওনার চেম্বার থেকে বেরিয়ে যাব। আমরা বনমালীপুর যুব মোর্চা প্রতিনিয়তই যারা সমাজ বিরোধী কাজ করে নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকে আমরা প্রতিনিয়তই তাদেরকে লক্ষ্য রাখি এবং প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখি। তো তারই অঙ্গ হিসাবে কালকে রাত্রিবেলায় যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আমাদের বনমালীপুর এলাকার একটা যুবক ধরা পড়ে, নাজির হোসেন উর্ফে হৃদয়, এবং একজন বিহারের লোক ধরা পড়ে। তো আমরা খবর পেয়েছি পুলিশ তাদেরকে আটক করার পর বিরোধী দল থেকে কিছু নেতৃত্বস্থানীয় লোক, বিধায়কও বলতে পারেন, তারা নাকি খুব জোর কদমে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তো আমাদের কাছে এই খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ আমরা থানাতে এসেছি, আমরা ডেপুটেশন দিয়েছি ওসি সাহেবের কাছে, তারা যাতে কোনোভাবেই রেহাই না পায়। এবং আমরা আবেদন রেখেছি তাদের সঙ্গে যে 4-5 জনের আরও র্যাকেট আছে, তারা কালকে ধরা পড়েছে না, তাদেরকে অতি সত্বর যাতে অ্যারেস্ট করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হয় প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে, আমরা সেই দাবি রেখেছি। এবং আমরা বনমালীপুর এবং বনমালীপুরের সাধারণ মানুষ অনেক আনন্দিত আপ্লুত যে প্রশাসন বা এই থানার পুলিশরা যেভাবে রাত দিন কাজ করছে আমরা অনেকটাই দেখতে পাচ্ছি, অনেকটা সাফল্য পেয়েছে এবং আমাদের নতুন ওসি সাহেব এসেও অনেকটা সাফল্য পেয়েছে, আমরা তাতে খুশি। তো আমরা জানান দিতে চাই, যদি বিরোধী দলের কোনো নেতৃত্ব, স্থানীয় লোকরা এরকম সমাজদ্রোহী বা নেশা কারবারিদের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে ছুটিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, তাহলে আমরা আগামী দিন বনমালীপুর থেকে আমরা আওয়াজ তুলছি, যুব মোর্চা আরও বৃহত্তর আন্দোলন যাবে, লাগলে সারা রাজ্যে আমরা আন্দোলন করব, তাদেরকে যাতে কোনোভাবেই ছাড় দেওয়া না যায়। আমার পরিচয়, আমি আকাশদীপ সাহা আমার নাম, আমি বনমালীপুর যুব মোর্চার সহসভাপতি। আমরা প্লেন ক্লোতে এই যৌননগর রেল স্টেশনে এই অ্যান্টি নার্কোটিকের আমরা রেড করা হয়েছিল। তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসের 2 জন ওয়ান্টেড ছিল। একজন ছিল নাজির হোসেন, যার বাড়ি সাউথ চন্দ্রপুর, আর ছিল শ্যাম কুমার সিং। অ্যাকচুয়ালি বেসিক্যালি সে বিহারের, এখানে চন্দ্রপুর এসেছিল। তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস কেসে তারা ওয়ান্টেড ছিল। তাদের আমাদের কাছে কি খবর, তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে। প্রিভিয়াস ইনভেস্টিগেশন কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা যৌন রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি
এবং তারা স্বীকার করেছে তারা টোটালি এইসব ইয়েতে ইনভলভ, তাদের একটা রেকর্ড আছে। তো তাকে আমরা আজকে কেসে ফরওয়ার্ড করছি, এনডিপিএস কেসে। দুজনকে আটক করা হয়েছে নেশা কারণে। তো আমরা বিভিন্ন বিষয়ে আপনার সঙ্গে আগেও আলোচনা করছি। বিষয়টা হচ্ছে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আমরা আপনাদের বাড়িটা না এদিকে গতকাল রাত্রে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার, স্টাফ, টিএসআর ড্রোনরা মিলে একটি অভিযান চালাই এখানে সীমান্তবর্তী হরিহরদোলা পশ্চিম পাড়াতে রুবেল মিয়ার বাড়িতে। এবং সেই তল্লাশি অভিযানে আমরা প্রায় 2400 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারি এবং এর পরবর্তী সময়ে সমস্ত প্রসিডিউর মেনটেন করে তা সিজ করা হয় এবং রুবেল মিয়াকে অ্যারেস্ট করা হয়। স্যার কোন জায়গাতে উদ্ধার করা হয়েছে এগুলি? এটা হয়েছে রুবেল মিয়ার বাড়ি থেকে। তাই গ্রেপ্তার করা হয়েছে নাকি? হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কেস নেওয়া হয়েছে, এখন কোর্টে ফরওয়ার্ড করা হবে। দাঁড়াও টিএসআর কোড দেরি হয়ে গেছে প্রচুর। আচ্ছা, এই যে এখানে যে তামান্না দেব ঝড় ছুরি কইছে, এটা একটা প্রবঞ্চনা যে প্রধানে একদিন কইছে কয় যে রড ছুরিছে, আগে যে এখানে কোনো রড ছুরি না, এখানে একটা ক্যান্টার টাক আই লাল এখান দিয়ে লইজার গই ছোটো বাচ্চারাও দেখছে আর নাতিও দেখছে, ওই এ নাতিও দেখছে যে লইজার গই। এর আগে তমন্না দেবের উচিত ছিল যে থানাতে কমপ্লেন করলে থানা হয়তো কার বাড়িতে নিচে থানা একটা ভেরিফিকেশন করে দেখতো আদৌ কি রড চুরিছে না হয়েছে, কিন্তু তাও করানো। এইভাবে যে হরিলোডের মতো যে সরকারের টাকা হরিলোডের বাতাসা খেলতেছে, যে সরকার কিনারা আমার আবেদন এটা সঠিক তদন্ত করে সঠিক বিচার যে কারা চুরি করছে, যে চোরটা ধরা দিই। এখানে আদৌ কি রড চুরি হয়েছে? আদৌ এখানে কোনো রড চুরিও না, রডটা গাড়িতে করি সিমেন্টও চুরিও না, পাথরও চুরিও না, কিচ্ছু চুরিও না। সিমেন্ট ওইখানে 100 ব্যাগ রাখছে, আবার গাড়ির তৈরি লয়ে গেছে। ওই এদিনও কাম বন্ধ রাখি 10 ব্যাগ সিমেন্ট নিছে যে কাজ করার। তো ইঞ্জিনিয়ার সাইডে আইয়ে না, রোডটা করা ছিল 6 ইঞ্চি, 6 ইঞ্চির জায়গা 5 ইঞ্চি করার। এবার কত পাথর এখানে বাসালার কত সেমিট, যে সেমিট এক ব্লকের ভিতরে শুনছিলাম 35 ব্যাগ, কিন্তু 35 ব্যাগেতে 15 ব্যাগ দিই এটারে সেমিট কাজ করে। এটা আমি মানে তাদের ওয়ার্কটা তো আর আমরা দেখেন না ইঞ্জিনিয়ার। সরকারের কাছে ব্লকের কাছে আমার আবেদন জিনিসটা ভালো করে তদন্ত করি, যে বিডিও সাহেব যেমন এটা কীভাবে করে
কাজটা দেখে, তাহলে গ্রামবাসীরা, গ্রামের লোকেরা এই যে এখান দিয়ে কয়েকশো গাড়ি চলবো, ধান টানব, তখন উপকৃত হইব। কেন করেন না? এটা হলো সমান্না দেবে, ইয়া দেবে জানে, জানে সে গাড়ির আগে আছিল রড নিবার সময়, থানাতে কোনো কমপ্লেন করল না। আপনার নাম? আমার নাম মিলন দেব। এটা কোন পঞ্চায়েত? পশ্চিম হরিণা পঞ্চায়েত 1 নম্বর ওয়ার্ড, বাবুগ্রাম। বাবুগ্রাম। এই রাস্তাটা কোনখান থেকে কোনখানে গেছে? হরিণা বাজার হইতে বটতলি বাজার পর্যন্ত রোডটা গেছে, তারপর এইখান থেকে এই ব্রিজের সামনে থেকে, হ্যাঁ ব্রিজের সামনে থেকে, তারপর এখান দিয়ে ঢুকি, এখান দিয়ে ঢুকি 1 নম্বর সুইচ গেট পর্যন্ত ইয়া গেছে। তারা কইছে 400 মিটার, আমি সঠিক জানি না, তারা 400 মিটার কইছে, 400 মিটার তো আমি মাপি না। ইঞ্জিনিয়ার তমন্না দেব মাপি কি করছে না করছে। এটা কোন ব্লকের আন্ডারে কাজটা চলতেছে? এটা শাসন ব্লকের আন্ডারে কাজটা চলে। কতদিন হয়েছে এই কাজ ধরা হয়েছে? এই কাজ ধরা হয়েছে যা প্রায় 10 মাসের উপর। তো 10 মাসের উপরে, তখন মার্চের আগে কাজটা শেষ হতো, তখন কাজটা না করি অফ দিছে। তো আর এইখান দিয়ে যে সাইডে করার ছিল কাজটা করে না ঠিক মতে, আর অক্ষণ অবস্থা এইখান দিয়ে এই জায়গাটা ভাঙি আরও রোডও লগে গেছি। তখন তারা এইখান দিয়ে কয়েকটা বস্তা দিয়ে এটারে মেটেরিয়াল করব, পরে দেখা যাবে যে আরও ভাঙি, রোডটাও ভাঙি যাব। এই কাজটা করার অর্থ হইল মজবুত করে করার, কিন্তু করে না। আর এই যে তারা যে জালিটা বাঁধছে, এই জালিটা ঠিক মতে পাতলা করে পাইছে। জালিটা বাঁধানোর দরকার, জালিটাও ঠিক মতো বাঁধানো। তো রোডটা ইটের সোলিং করার ছিল, তাও করানো। তো কইছে যে আমি তো মাটির উপরে করে দিব। তারপর এই সাইডে মাটি হালার কথা ছিল, মাটিও হালানি। তাহলে এখান দিয়ে গত এইভাবে করি এতটা কাজটা ইঞ্জিনিয়ার কি কাজ করার না করার জানি না। কইছি সাইডে মাটি হালাই সোলিং করে বেলায়, এই সাইডে ওয়াল দিয়ে বেলায় কইছি, ওয়ালে দেন না, বৃষ্টি এলে একবার মাটি দিছে, দেখেন গেছে জমিনে। এই অবস্থা চলছে। এটা এই রাস্তা 400 ফুটের রাস্তায় করা হয়েছে। 400 ফুটের রাস্তা অর্ধেক করাই। 400 মিটার? হ্যাঁ 400 মিটার। 400 মিটারের মধ্যে 200 মিটার করছে কিনা জানি না। তো রাস্তাটার কোনো জলে দেন না, জল না দিলে রাস্তার কোনো টেম্পার থাকতো না, যা করছে। আর কতগুলা পাথরের শিপ যে আনছে, মাটি মেশাই না, আস্তা মাটি অর্ধেক পাথর অর্ধেক। তো ইহার পরে এখন 3টা টিপ আনছেন নতুন, সিপসগুলো ভালো। আগে সিপসগুলা একদম মাটি, এই মাটি সিপ দিয়ে যদি রাস্তাটা করে, রাস্তাটা আনতে হারিয়ে যাবে। এইখানে অন্তত 60-70 জন কৃষক ধান নিতে পারে না। তো কি তারা কাজটা করে দিবার কথা আছিল, আগে একবার ধরি গেলে 3 দিন বন্ধ রাখছে, এখন 6 দিন বন্ধ, কাজটা করে না। শুনেছি এখান থেকে নাকি রড শুরু হয়েছে। এখান থেকে রড যে গ্রামবাসীর দুর্নামের জন্য সর্পনা দেব যে গ্রামবাসীর বদনামি রটার জন্য রডটা চুরিয়ে করছে। এখানে তো এক রডও চুরিয়ে না, এক সেমিটও চুরিয়ে না, এক পাথরও চুরিয়ে না। সে নিজে একটা লাল গাড়ি ক্যান্টার দেখছি রড নের, এর আগে সবর্ণা দেবের গাড়িও যার, তামান্না দেবের গাড়ি যার, এর দূর পর্যন্ত। তাহলে রডটা চুরি হইল কই? সেমিট চুরি, রড চুরি। আর এই যে সরকার যে কোটি কোটি টাকা দিতেছে জনসাধারণের স্বার্থে রাস্তা করবার জন্য, তো জনসাধারণের সরকার টাকা দেয়, কিন্তু ইঞ্জিনিয়াররা এই কাজ করি সরকারের বদনামি কিনার। এইলো দোষ, যে রাস্তা দিয়ে মানুষের চলতে পারে না। আপনারা এই এলাকাতে কতজন পরিবার আছেন এই রাস্তা দিয়ে চলাফেরা করেন? অন্তত 15 পরিবার। আর ওই যে ধান নেয়, এটা পূর্ব দিনের মানুষে নেয়,
গুয়াছানার মানুষ নে ওই ইয়ার মানুষ নে তিনটা এলাকার মানুষে ধান লই যায় ছাইলাচুরির মানুষও নে। আপনি কি একটা সময় তো এই পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন? আমি এই পশ্চিম হরিণা পঞ্চায়েতের 9-তে প্রধান ছিলাম, কিন্তু আমার সময় এইসব দুর্নীতি বা কালচার কোনোদিন দেখি না। সরকার ইয়াতে যেমন এই মেইন রোডটা কাজ করাবার সময় হেয়ার টিভি সেন্টার দিয়ে কাজটা সুন্দর মতো করে দিছে। আগে মেটলিংয়ের কাজ আছিল, কিন্তু আমি প্রধান থাকি তখন করাইছি, তখন তো এই জালিয়াতি হয় না। অখন সরকার টাকা দেয় আর ওই ছোট নেতা খেতায় টাকাটা খাইতেছে, মানে আর অনেকে পাবলিক ডরের সাংবাদিকের কাছে কথা কইতে আই না যে তারা কিছু কি হয় কিনা। এ নিয়ে কোন কি হইছে? গ্রামের রাস্তা হইতে আছে, এরপরে কিছুদিন হয়েছে রড টড বানছে, এরপরে থেকে 3 বান্ডেল রড 2জন ট্রাইবেল আয়া নিয়ে গেছে লাল একটা গাড়িত করে। হ্যাঁ কিছুক্ষণ আগে ইঞ্জিনিয়ার আইছিল, এরপরে ইঞ্জিনিয়ার যাইবার পরে এই রডটি নিয়ে গেছে গা। ইঞ্জিনিয়ারকে সামনে সামনে আছিল? এটা তো কিনেছি আমরা, কথা হইতাম না। ইঞ্জিনিয়ার সামনে আছিল, ইঞ্জিনিয়ারে এরপরে কয় রড চুরি হয়েছে গ্রাম থেকে। অতএব রাস্তা কোনো কোনো কমপ্লিট হয়েছে না। ধান আইসে, ধান আনতে আসে, খাইতে আসে না। কোনো অসুবিধা হইলে বা ইয়ে হইলে এই গাড়ি আইতো নাই, ফায়ার সার্ভিস আইতো না, কোনো গাড়ি আইতো না, মানে ঢুকবার মতো রাস্তা না, ঢুকবার মতন কোনো সুবিধাই নাই। তো আপনারা এখন কি চান? আমরা রাস্তা কমপ্লিট চাই। আমরা রাস্তা কমপ্লিট চাই। রাস্তা কি ঠিক মতন হইতাছে নি কাজ? অর্ধেক করে তো ফেলা রাখছে তারা, সবকিছু ফেলাই গেছে অর্ধেক করে। আজকে 5-6 দিন বন্ধ। আর এটির মধ্যে তো যেটি করছে এটির ভিতরে তো জলও খাওয়াইছে, জলও দিছে না, কিছুই দিছে না, এমনি ফেটে যাবে। ঠিক মতো রাস্তা না করলে এটা আবার এই রাস্তা লাগে যুদ্ধ করণ লাগবো, এটা ইয়ে নিয়ে তদারকি করণ লাগবো। তো এটা করে কি লাভ হইব রাস্তা যদি ঠিক মতন না করে? এদিনকে কাকিমা তারা বাড়িতে রাখছে, একদিন লেগেছে 20 বস্তা, আর একদিন লেগেছে 3 বস্তা, 23 বস্তা সিমেন্ট নিয়ে গেছে। হ্যাঁ, ম্যানেজার আছিল, ম্যানেজার জিজ্ঞাসি আর কোন জায়গাত বলে কাজ হইতে আছে কথা কইয়া তারা এডি কইয়া সিমেন্ট লইয়া যায়, এডি লইয়া যাইতে আছে। মেশিনটাও তো লইয়া যাইতো লাগছে, এটাও বাধা দাওনে এটা লইয়া যাইতে হচ্ছে না। ইঞ্জিনিয়ার কি আইছিল? জানাইছেন না ইঞ্জিনিয়ার? না, ইঞ্জিনিয়ার এর পরে আইছে না, এর পরে আর আইছে না। তো এটা কোন ব্লক থেকে করাইতেছে? সাতচান ব্লক আর ইঞ্জিনিয়ার নাম কি? তামান্না চৌধুরী। দেব চৌধুরী না, দেব দেব তামান্না দেব। রডটা বাঁধছে 8 মাস আগে, পুকুরের জলের ভিতরে আছিল 3 মাস। রডটার প্রায় 10 ইঞ্চি করে বাঁধছে। রডটা আরও ঘন করে বাঁধার কথা ছিল, বাঁধে নাই। এইভাবে চুরি ইঞ্জিনিয়ার তবর না দিয়ে করে। ইঞ্জিনিয়ার তো কলে আইয়ে না, একদিন রাত্রে আইছিল, রাত্রে আইয়ে ওই নতুন ইঞ্জিনিয়ারও তো আইয়ে কথাবার্তা কই যার গই রাত্রে আইসি। আর দিনে আনে যে এখানে কাজ করতে হলে কইছি ম্যানেজাররা ইঞ্জিনিয়াররা আনো, কেন রাস্তাটা চলিং নাই কথাটা আমরা জানতেই না, কয় না চলিং নাই। তো এইটার কাজ করতে তো সোলিংয়ের অর্ডার আছে, সমান করিয়ে সোলিং করা, কিন্তু করতো না। 6 ইঞ্চি 6 ইঞ্চিতে 1 ইঞ্চি নেই। তারপর রড তো জালি যেভাবে বাঁধছে, ঘন বাঁধবার আসলে ঘন বাঁধে না, পাতলা বাঁধছে। তারপর সেমিট 6 ইঞ্চি জায়গায় 5 ইঞ্চি করি। পাথর কত গাড়ি চুরিয়র বাঁচালার তৈলে 6 ইঞ্চি কাজটা না করি 5 ইঞ্চি করাই। 6 ইঞ্চির টাকা সরকার থেকে খাইতেছে, ব্লগের ভিডিও দিতেছে যে এটা সঠিক তদন্ত করি 6 ইঞ্চি হওয়ার কিনা। তার জন্য আমাদের প্রশাসন যে এসডিএমের কাছেও এটা অনুরোধ যে জিনিসটা দেখক যে যে 6 ইঞ্চি হওয়ার কিনা, রাস্তায় তো জল দেয় কিনা। সেমিটের জল করলে ডেলি জল দিতে হয়, তাও দেন না। বহু কিনা দিয়ে ফাট ধরে গেছি, জল না দিলে তো ফাট ধরে গেছি। আর এতগুলা চাষা ধান নিতে পারে না। শেষ হইলে বইবে কত টাকা ধরা।
এই ম্যানেজার আর তপনা দে তারা করছে, তারা গাড়ি করে যে লই যায় এখানে লোকে দেখছে একটা লাল ক্যান্টার গাড়ি করে লই যায়, এর আগে তপনাদের গাড়ি আছে। তো আবার এখানে পাবলিকের দোষারোপ, পাবলিকে যদি আর বাড়িতে রড চুরি করলে পুলিশের তার ঘর কুকুর সাক করলে রাখাতো, তপনা দে সেই কাজ না করে শুধু এই পরিবারে রাখি, এই পরিবারের চোর বানাইতে চাইছে, নিজের চোর যে এই কথা করতে চায় না। যে সরকারের কিনারে আমার যে আবেদন যে তার সুষ্ঠু বিচার এটা যেমন হয়, তদন্তটা ঠিক মতো হয়, যে কারা চুরি করছে চোরের প্রমাণটা হয়। গাড়িতে রড নিচে যে এটা পরিষ্কার ক্লিয়ার, কে লয়ে গেছে এটা নিচে একটা লাল ক্যান্টার তখন না দেওয়া আগে দিজার লাল ক্যান্টার এটা যায় ইঞ্জিনিয়ার আগে আসিল, মানে তাই না আগে দিয়ে গেছে, একটু পরে লাল ক্যান্টার একটা করে রডটি নিয়ে গেছে। কটার সময় ঘটনা? কয়টার সময় স্যার? এটা তো আনুমানিক আনুমানিক 12টা 12:30 ওই টাইমটা দুপুরবেলা। আর এখন টোটালি আপনাদের কাছে বদনাম দিতে আছে। এই তো এমনই করতেছে যে আমরা দরকার না, তো সিমেন্ট নিয়ে গেছে কাছে কথা হলো আমরা ঘরে লুকাই রাখছেন। আমি যে যান ঘরে গিয়ে সার্চ করেন, আমরা ঘরে যদি থেকে রাখি ঘর সার্চ করেন, আমরা করে আমরা কাছে আমরা ব্যস্ত থাকি, আমরা কোন বাড়ি ঘরে থাকি না। আপনারা বুঝছেন না যদি ইয়ে হয় তাহলে থানাতে অভিযোগ জানানোর জন্য? আমি থানাতে অভিযোগ জানানোর লেগে যাচ্ছি। ওই দিন যখন আইসে ম্যানেজার আইসে ইঞ্জিনিয়ার আইসে, আমি কইছি যে আপনারা থানাতে অভিযোগ করেন। তো থানাতে অভিযোগ করলে আপনারা কথা, আমি হ্যাঁ কথা বলতে পারবেন, সমস্যা নাই, আমরা কথা বলবো না। তারা তো তার থানাতে অভিযোগ করতে রাজি না থাকে, যদি রাজি হতো কারা কারা ইঞ্জিনিয়ার আর ম্যানেজার তখন থানাতে কমপ্লেন করতো, থানা লগে লগে আই বাড়িকে চেক করতো, যে অন্য মানুষে করতো যে রডটা ইয়াতে ইঞ্জিনিয়ারের গাড়ি আগে আর লাল ক্যান্টারের গাড়ি রড লই যার দিনে দেখছি, তো কথাটা পরিষ্কার হয়ে যেত সুর কারা সুর, তো সে নিজে সুর। আর কাজ তো বন্ধ রাখি, কাজ তো কর মানুষের ধান পান লইতে কইলাম না। তো আমরা দুনিয়া এই বিয়ের দিনে আমরা সব এইখানে রাখি, আমরা ঘাস এখানে রাখি, আমরা রাখতে পারতেছি না, সব উঠানোর মতো আমরা টালাই রাখছি। এই যে জল ঢুকে দুনিয়া সিমেন্টই নষ্ট হইতেছে, ফোন করে করে আমি কইছি সমস্ত সিমেন্টের নিচে দিয়ে নষ্ট হয়ে যেতেছে। এতবার ফোন করে কোনের পরও সিমেন্টের দিকে সরানো হয়েছে না, এটা সবটি নষ্ট হইতেছে না। কিছু রড এখানে নষ্ট হইতেছিল, তাও 6 মাস পরে আইয়া তারপর আমি ফোন করার পরে এখান থেকে সরাইছে। কিছু যে ইয়ে বানায় রেখে গেছিল পুকুরের মধ্যে ফেলে রয়েছে, তাও আমি ফোন করে ম্যানেজারের ফোন করে কইছে, এরপরে তারপরে পুকুর থেকে উঠা নিয়েছে। এটি আপনার নাম? রুনাধর মজুমদার। আপনার হাজবেন্ডের নাম? পীযুষ কান্তি মজুমদার। আপনার শ্বশুরের নাম? দিলীপ মজুমদার। এটা কোন জায়গা? এটা পশ্চিম হরিণা বাবুগ্রাম। এটা কোন রোড, কোন রোডে কাজ চলতেছে? এটা হরিণা রোড হচ্ছে মানে বাবুগ্রামের রাস্তা। বাবুগ্রামের রাস্তা, হ্যাঁ। এই রাস্তাটা 6 ইঞ্চি করা ছিল, কিন্তু 6 ইঞ্চি পুরা নাই, আছে 5 ইঞ্চি 1 ইঞ্চি করে বাঁচাল। আর একেতে সিজ বাসার, একেতে সিমেন্ট বাসার। এখানে শুনছি এক ব্লগে 35 ব্যাগ, আমি সঠিক জানি না, তো অন 15 ব্যাগ দিয়ে কাজ করার, 15-16 ব্যাগ দিয়ে কাজ করার এই জায়গাগুলো। আর এইখানে যে জল দিবার ছিল আজ অব্দি জল দেয় না, একদিনও জল দেয় না, তো রাস্তাটা আর টেম্পার হবো কত। এই যে মানুষের ধান নেয়ার ঝাড়গুলা গাড়িতে যায়, মানুষের অসুবিধা কষ্ট হইল এ দূর, এটা গাড়িতে যায়, গাড়িতে এমন যাইতে পারে না, গাড়ি ঢুকতে পারে না। এতটা করছি 20 দিন পর। তো পাথর ফেলাই আমরা বাড়ির ভিতরে ঢুকতে পারি না, যা অসুবিধা 1 সপ্তাহের উপরে তারা কাজ বন্ধ করছে। আগে একবার কাজ ধরি 7 দিন কাম বন্ধ রাখি।
এসে কইতাছে সিমেন্ট কম আছে আমি বললাম সিমেন্ট কম আছে তাইলে আপনারা রাস্তা বই এখানে ফাড়া দেন আমারে কম করে এই ভিডিও অবস্থা কি দেখেন কিভাবে ও দেখছেন নি ওই হিন্দি ওই ভাঙ্গে গেছে গা ওই সামনে ওই দিক দিয়ে ওই সাইডে দিক পুরা এইখানে রাখছি রডও রাখছি সেমিও রাখছি রাস্তা ফিরে করে রাখতে রাস্তা রাস্তা ইনচার্জ আজকে আমরা এখানে শান্তিরবাজার থানাতে আমাদের ডিস্ট্রিক্ট যে রাইট কন্ট্রোল যে স্কোয়াড আছে তাদের নেতৃত্বে আজকের দিনে সচরাচর যেটা আমাদের খুবই দরকার, কয়েকদিন পর পর আমাদের এজিটেশন হয়, আন্দোলন হয় সরকার অফিসের সামনে, রাস্তাঘাটে, রাজপথে। সেই পরিস্থিতিকে কিভাবে আমরা মোকাবেলা করতাম পারি ইন ফিউচারে, যার জন্য আজকে প্র্যাকটিস করা হয়েছে। এবং এই প্র্যাকটিস আমরা সচরাচর করে থাকি এবং এরপরে আমাদের যে বাইখরা থানা আছে ওইখানেও প্র্যাকটিস হবে। আজকে শান্তিবাজার থানাতে হচ্ছে? আজকে শান্তিবাজার থানাতে হচ্ছে। जिसके ऊपर धमकी दिया जाएगा वो फायर करेगा, वो रिकॉर्ड नीचे होगा। सुनो सुनो सुनो, आपका मजमा घोषित किया गया है, आप लोगों को चेतावनी देती है जल्द से जल्द सीमेंट होगा, वरना आप पे कानूनी कार्रवाई की जाएगी, गोली की कार्रवाई की जाएगी। फायरिंग इन द डायनेमिक बोर, फायरिंग इन दौड़ के चल। पार्टी 11 रिपोर्ट। दो हेलमेट टूटा, दो सेल टूटा, बाकी सब ठीक। जैश एलिमेंट रिपोर्ट। जैश एलिमेंट का 2 सेल ने फायर किया, बाकी ठीक सर। राइफल एलिमेंट रिपोर्ट। राइफल एलिमेंट का 5 राउंड फायर हुआ, इसमें 2 आदमी जख्मी हुआ और 2 राउंड ठोका गुम और बाकी सब कुछ ठीक ठाक है। फास्ट लाठी अपना पोजीशन घायल हुआ, उनको एम्बुलेंस में भेज दिया गया और 2 राउंड फायर हुआ, 2 खाली खोखा मिस है, 2 पार्ट्स मिला, 2 मोबाइल मिला। अभी अगला कार्रवाई के लिए हुक्म प्रदान करे श्रीमान। ठीक है, उसको अभी फील्ड में तैनात रखो, निगरानी रखो, ठीक है। अगर कुछ होने से रिपोर्ट करो, ठीक है। जय श्री राम।
भाई कैमरा उठिए हाथ का हाथ मस्त हमारी मांग पूरी करो हमारी मांग पूरी करो अन्नपूर्ण समिति और भी बाकी होने जा रहा है। अभी फायर का अनुमति दीजिए। कमर के नीचे फायर करना वही है सर, कमर के नीचे फायर होगा। अरे मैं देखो ना हाथिया पाटिल आप बस थोड़े विश्वास हैंडल बड़े साफा नाइस रिमार्क फायरिंग एलिमेंट সাইলেন্ট সংগ্রাম চলছে চলবে আমাদের দাবি মানতে হবে ফায়ারিং এলিমেন্ট জানি ভাই মত ফায়ারিং এলিমেন্ট মানতে হবে চলছে ফায়ারিং এলিমেন্ট ঘটনা হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিসটা পলাইছে যে বজর বাজারটা পার হয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, দেখি দুইটা বাইকের সংঘর্ষ, বাইকের ভিতরে সংঘর্ষ। আমরা যেন দুইজন সিরিয়াস কন্ডিশন পাইছি। আমরা মানে এই দুজন রেস্কিউ করে আমরা বিশালগড় মহকুমা হসপিটাল নিয়েছি। নাম জানা গেছে? নাম একটার নাম পাইছে বাপন দেবনাথ, 24 বছর। এও মানে এটা ঠিক না, মানে আনলং। अरे एक्सीडेंट तो नहीं था, सीरियस तो তারিখে গাছগুলা কাটছে। আমি ওই সময়ে আমি আসলাম, বাড়িতে আসলাম না আর কি। তো আমি এখানে বিগত 40 বছর ধরে আমি এখানে এই জায়গাটা দখল সত্ত্ব হিসেবে আমার আছে আর কি। আমি এটা খাস ভূমি, এটার আমি এখানে খাস ভূমিতে আমি অ্যালটমেন্ট পাওয়ার লাগে আমি কয়েকবার আমি পেয়ার করছি,
আমি অ্যালটমেন্ট পাইছি না। আমি অনেক চেষ্টা করছি যে অ্যালটমেন্ট পাওয়ার লাগে, কিন্তু দেখা গেছে কি আমার পাশের যে জায়গাগুলো ওই জায়গাগুলো নিয়ে কিন্তু তার একটা বিবাদ ছিল। ওই বিবাদের কারণে দেখা যাচ্ছে বিবাদের কারণে কিন্তু তারা জমিন কাটতে গিয়া দেখা যাচ্ছে আমার জমিনের গাছগুলো কাটতে তারা ইয়ে করে নষ্ট করে লেছে। কতটা গাছ কাটছে? প্রায় 200 উপরে গাছ কাটছে। আপনি এখন কি চান? আমি তো চাই যে যে আমি তো গরিব মানুষ, বুঝছেন না, আমার অ্যাকচুয়ালি তো আমার এই গাছের উপরেই কিন্তু আমার সংসারটা কিন্তু নিয়ে এখান থেকে এই গাছের থেকেই আমি কিন্তু গাছের কাজ করে এসে কিন্তু আমার সংসারটার প্রতিপালন করতেছি। যে আজকে এই গাছটি নাই মানে কিন্তু আমার সংসার অচল একদম। যে আপনি কে কাটছে গাছগুলো? গাছে অ্যাকচুয়ালি তো ওই যে পাশের যে জমিনটার যে মামলা আসলো, যিনি ওনার যে কাগজ আছে বিক্রম ঋষি দাস, নরেন্দ্র ঋষি দাসের ছেলে বিক্রম ঋষি দাস ওই তাই আর ছেলে আর বাবা মিল্লা, দুজনে মিল্লায় তারা কাটছে। আপনার গাছ কাটবো এটা কোনো ইনফরমেশন দিছে আগে? না, আমি এমন কোনো ইনফর্ম কিছু পাইছি না আমি যে আমার গাছ কাটবো কি আসল বিষয়। আপনার নাম? আমার নাম বিকাশ পাল। জায়গাটার নাম হইল এটা আপনার আমরা ধলাবিলের ইয়েতেই, এটা রামচন্দ্রঘাটের এরিয়া পড়ছে আর কি। ধন্যবাদ। দেখো জায়গারা সব চেয়ারা, দেখো এই দেখো চেয়ারা, এরা জায়গা ওখানে রাস্তা দিয়া এখানে আমার এরা রাত্রে হইলে গাছ কাটে ওখানে জায়গা। আয়ো সব আয়ো, আসেন রে, সব গাছ কাটতে চালিয়েছে। আয়ো সব আয়ো। দাঁড়াও সবটির মুখ তুলো, হের মুখ তুলো, দাঁড়াও এ বাজে করে দাঁড়াও, এ বাগে কে লিখা রে, দাঁড়াও। আমি লুকাইছি না, ওই একদম করো। এর নাম কিতা? হ্যাঁ নাম কিতা? আমার নাম? হ্যাঁ নাম জান লাগে না। মুখেরটা নামাও, মুখ দেখাই না রে, মুখ দেখে রাখতে রে।
মুখ দেয় না। আমরা কিন্তু কাটবার লেগে বাধা দিছি না স্যার, আমরা কিন্তু কাউরে কিন্তু কাটবার লেগে বাধা দিছি না, কেউ না করতেছে না, কিন্তু আমরা ভিডিওতে উঠতেছে কিন্তু কথা বলা না প্রথমে তো না করছো না, তোমরা শুনিয়ালো তারা কিটা কইছে। আমরা কিন্তু ভিডিওতে কিন্তু উঠতেছে কিন্তু প্রুফ থাকবো, কেউ মিথ্যা কথা বলতে না, আমরা কিন্তু কাউরে না করছি না কাটবার লেগে, একদম না, এটা কোর্টের ব্যাপার, কোর্টের উপরে কেউ নাই, কিন্তু আমরা কিন্তু কাউরে না করছি না। তোমরা কাটো কোনো অসুবিধা নাই, আমরা শুধু জাস্ট আইডেন্টিফাই করার লেগে আমরা ছবি রাখতাম, আর কিছু না। স্যার সামনে আছে, স্যার আমরা বুঝাই করছে আমার সোশ্যাল লিস্ট দাগে কি জানি তো আমার পড়ছে না এটাকে খেলে, এইটাই আমি শুধু জানাবার লেগে আইছি। রয়েছে তো ইডিয়ারও কোনো অসুবিধা স্যার, আমরা তো আমরা আগে বলছি তোমার সঙ্গে বাকি তো জায়গাটা তো অভিযোগ কাটতেছে। লোকে হেটাও করছে, হ্যাঁ হেডটা থেকে স্টার্ট করছে। পাশে তো বুঝলি বিষয়টা। আমপুরা না আমার জায়গা কাগজপত্র আমার আছে, জায়গা সত্ত্বেও কিন্তু আমার তারা জায়গা ইয়া দেয় না, দখল দেয় না। এটা নিয়ে অনেক মিটিং হয়েছে, মেম্বার টেম্বার লিয়ে মিটিং হয়েছে, পঞ্চায়েত কোনো কাজ করে না তারা। কে দখল করে? এই তাজু মেম্বার, ফরিদ মিয়া, আয়ুব আলী, আনসর আলী, তারা দখল করে রাখছে। এখন আপনি কি চান? আমি চাই সুন্দরভাবে এটা যেন মীমাংসা হয়, যেমন যাতে আমি জায়গাটা পাই। আপনার জায়গা আপনার মানে যাতে চান পাই, কাগজ সত্ত্বেও আমি পাই। কি নাম আপনি? আমার নাম মোহাম্মদ উলুমিয়া। হ্যাঁ, উলুমিয়া। এই জায়গাটার নাম? এটা রতনগর।
कहाँ से हैं आप? कोई है आपका घर वाला कोई है? हाँ, शराब पिया था क्या? हाँ, नशा किया था? বিচার বিল কেন হয়েছে একটা কলাই ছিল যে বাচ্চা লইয়াকে বেড়ে গেছে গা তারপরে জনসাধারণ ফিরে ওটা দিছে আর কি মানে বাচ্চা চোর সন্দেহে নাকি? হ্যাঁ হ্যাঁ বাচ্চা চোর সন্দেহে। তো কি আপনার প্রাথমিক তদন্ত কী জানা বলতেছে? অন্তত মোটামুটি এত বেশি কোনো এফেক্ট হয়েছে না, মোটামুটি মাথা কিন্তু একটু ব্যথা হয়েছে, এক্সরে হয়েছে, মানে রিপোর্ট যায় বোঝা যায়। আদৌ কি বাচ্চা চোর না? তারপরে তো কী করবো আমরা তো গিয়ে যেটা কলাই সেটা দিয়ে গেলাম আর কি, মানে পরে তদন্তর পরে বোঝা যাবে কী হয়ে। হিসাবে কোন জায়গা থেকে? এটা হিসাবে বাট্টা চুমেন্টের একটু আগে। নামটা পাওয়া গেছে না? নাম তো বিনোদ নাকি বললো এখন, কিন্তু পুরো নাম জানি না মনে করে যাবে। ত্রিপুরা মনে হইতেছে নাকি? না না বাইরের লোক ছিল। আমি খাই মাছ খাই দে হ্যাঁ মাছ দিতে মাছ দিতে দাও না দে তো এজুল সারে ওটা আমার দে 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 কিচ্ছু তো আমরা তো আরে এই হাত দে এই হাত দে কি গরম বানানো দিছে। হ্যাঁ, নাম বলো তো। तुम्हारा नाम क्या है? हाँ, नाम क्या है? नाम बोलो। सुनिए, नाम बताइए अपना। কথা কইতে পারবো না ভাইটা টিভি আছে তুই বলে বাগান দিছে ঘটনাটা হচ্ছে কৈলাসর রোডে মনতলা এলাকা একটা অ্যাক্সিডেন্ট হয় আমরা গাড়ি থেকে একটা বাইক TR05C7443 এই নম্বরে বাইকটি সেলফ শুরু করছে। এতে দুইজন লোক পাইছি, তার একজন নাম শ্যাম তাঁতি 19 বছর আর একজন নাম সুশান্ত তাঁতি 19 বছর। তাদের বাড়ি পিরোজপাড়া হাফলং। তাদের ধর্মনগর হসপিটাল অক্ষণ দিয়ে দিচ্ছি আমরা। আমাদের স্বাভাবিক অবস্থা কেমন আছে? এটা রক্তাক্ত অবস্থায় আছে, মাথা ব্যথা। ওরা কি বেশি ইনজুর্ড হয়েছে? ইনজুর্ড হয়েছে মাথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নাম কি তার?
ওরকম দিলাম দিনাটা নিজে নিজে বললে তা কি চলাই আমি খবর পেয়ে গেছি বর্তমানে আমাদের জাদুগুলির মধ্যে অন্যতম হচ্ছে 29 শ্রম আইন ছিল। স্লোগান দেন আগে, স্লোগান দেন না। আপনাদের সামনে দিয়ে এগিয়ে থাকছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আপনারা সবাই অবগত আছেন যে গত 21শে নভেম্বর থেকে দেশে যা নিয়ে দেশের শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, বেকার, যুব সমাজ সকলেই উদ্বিগ্ন ছিল, প্রতিবাদ মুখর ছিল যে আমাদের দেশের স্বাধীনতার পর থেকে প্রচলিত শ্রমজীবী মানুষের স্বার্থে যে 29টা শ্রম আইন এগুলিকে মোদিজি পরিবর্তন করে প্রধানত কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তি যে গাঁটছড়া এই তাদের স্বার্থে শ্রম কোড, 4টি শ্রম কোড করার যে উদ্যোগ তার বিরোধিতা করে আসছে। সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে একে পাশ করিয়ে নেওয়ার পর গত 21 তারিখ তা লাগু করেছে। এটা দেশের শ্রমজীবী 90% মানুষকেই এই আইনের আওতার বাইরে রেখে দিয়েছে। আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই, এতে যারা ক্ষতিগ্রস্ত হবে শুধু শ্রমজীবী মানুষ না, কৃষিজীবী মানুষ, বেকারদের ভবিষ্যৎ একেবারে ভয়ঙ্কর অনিশ্চয়তা সৃষ্টি হবে।
প্রবীণদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। উপরন্তু আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে আছেন, আপনাদের জন্য এই আইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 1955 ইংরেজি এবং 58 ইংরেজিতে সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতায় যে আইন লাগু করা হয়েছিল সেই আইনকে পরিবর্তন করে এটা সম্পূর্ণভাবে সরকার, কর্পোরেট জগৎ এবং বড় বড় মিডিয়া হাউসের মালিকদের হাতে আর হচ্ছে বিজ্ঞাপনদাতাদের হাতে তুলে দিয়েছে। এতে সাংবাদিকদের যে ন্যূনতম নিরাপত্তা এটাও বিঘ্নিত হবে। এটা প্রত্যাহারের দাবি সহ রাজ্যের শ্রমজীবী, কৃষিজীবী মানুষের স্বার্থে দ্রব্যমূল্যের বৃদ্ধির বিরুদ্ধে 9 দফা দাবিতে আমাদের এই আজকে রাজ্য ভিত্তিক 8টা জেলা সদরে আমরা ডিএম অফিসের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে 9 দফা দাবিতে স্মারকলিপি পেশ করার উদ্দেশ্যে আমরা আজকে এখান থেকে মিছিল আমরা সংগঠিত করছি। এখান থেকে আমরা ডিএম অফিসে যাব, সেখানে আমাদের এক প্রতিনিধি দল সেই দাবি সনদ তুলে দেবে। দেওয়ার পর আমরা বিশদে এই যে সামগ্রিক বিষয়টার উপর আমরা সেখানে একটা সংক্ষিপ্ত সভা করার চেষ্টা করব। এটাই হচ্ছে আজকের কর্মসূচির মূল। আমাদের মেইন টার্গেট কি? মানুষকে আত্মনির্ভর বানাও। এই আত্মনির্ভর করতে হলে আমরা 4টা জিনিসের উপর গুরুত্ব দিচ্ছি। নাম্বার 1 এগ্রিকালচার, নাম্বার 2 ট্যুরিজম, নাম্বার 3 এনার্জি, নাম্বার 4 ফরেস্ট। এই 4টা জিনিসকে সামনে রেখে আমরা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে চাই। ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই। এবং আপনারা জানেন ত্রিপুরার সামগ্রিক উন্নয়নে কৃষির ভূমিকা, কৃষকদের ভূমিকা 100%-এর মধ্যে 46%, আর ট্যুরিজমের ভূমিকা 41%, ইন্ডাস্ট্রি 13%। তাহলে মেইন এগ্রিকালচার অ্যান্ড ট্যুরিজমকে আমরা গুরুত্ব দিতে হবে। সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রিকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আজকে এখানে ট্যুরিজমের যে প্রমো ফেস্ট, উদ্দেশ্য কি? আমরা একটা উৎসব করে প্রমোট করছি ট্যুরিজমকে সারা ভারতের এবং সারা বিশ্বের নজরে নেওয়া, যে আমরা ত্রিপুরাতে কি কি ট্যুরিস্ট রয়েছে, কি কি ট্যুরিজম রয়েছে। আজকে থেকে 7 বছর আগে আপনারা যদি গন্ডা তুইসা যাই, নারকেলকুঞ্জ গিয়ে দেখুন তো, আগে যখন আমি যেতাম জলের মধ্যে নৌকা দিয়ে যেতাম, এক্সট্রিমিস্টরা বসবাস করতো নারকেলকুঞ্জে। আজকে যান, অল স্টার ফ্যাসিলিটিজ ইজ দেয়ার। এটা কার কৃতিত্ব? ট্যুরিজম মিনিস্টারের কৃতিত্ব, ওই ট্যুরিজম ডিপার্টমেন্টের কৃতিত্ব, আর ওইখানকার মানুষের। আজকে আমাদের এই যে আমরা হিল স্টেশন বলছি, আমি সিমলা গেছি, দার্জিলিং গেছি, শিলং গেছি, সিকিম গেছি, গ্যাংটক, আরো যত হিল স্টেশন আছে। আমাদের এই জম্পু হিল স্টেশন কোনো মতেই কম নয়, বরঞ্চ নাম্বার 1 বলতে হবে। কারণ ক্লিনেস্ট টুরিস্টরা চায় আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চাই, তার ব্যবস্থা থাকতে হবে। আজকে সেরকম ভাবে ইডেন, আজকে একটু আগে আমরা ইডেন টুরিস্ট লজ ওপেন করে এসেছি।
এবং এই যে প্রোমো ফেস্ট আগে কোনোদিন করেনি, গত বছর থেকে শুরু হয়েছে। গত বছর 24-এ আন্ডার দি লিডারশিপ অফ আমাদের প্রেজেন্ট ট্যুরিজম মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রী আছে, মিলে প্রোমো ফেস্ট শুরু করেছে। এবার সেকেন্ড ইয়ার। তো আমাদের উদ্দেশ্য পর্যটন শিল্প শুধুমাত্র পর্যটনকে এটা আজকে শুধুমাত্র পর্যটনের জন্য এটাকে শিল্প হিসেবে ট্রিট করছে। এটা একটা শিল্প, সেজন্য শিল্পকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা, এটাই প্রোমো ফেস্ট। জাতি জনজাতির মধ্যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করা এবং takuk khuksogdo tabuk ni bechebo tini ni pandani wasuk naithotok luwachi bani paki tabuk pandanu lamsokui welcome speech eba lamsok mungkok nariganu Tripura Tourism Department ni tangphang okra eba secretary baramgrang muchang UK Chakma IAS sir. Please sir. May I now have the honor to welcome and for the welcome speech by Sri UK Chakma IAS Secretary Tourism Department, Government of Tripura. সবাইকে নমস্কার। যতন খুলুঙ্কা চিবাই বেকুনরে জুজু। আজকে ত্রিপুরা ট্যুরিজমের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই ভাংমুন প্লেগ্রাউন্ডে আমরা ইউনিটি প্রোমো ফেস্টের আয়োজন করছি। এই ভাংমুন মাঠে আয়োজিত 2 দিনের যে প্রোমো ফেস্ট, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, উনি আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন। আমি ওনাকে দপ্তরের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। I welcome you sir from my core of my heart on behalf of the tourism department. You have attended with us despite your busy schedule. Our efforts will go to vain. We won't be able to achieve the desired result. And keeping that in view, under the able stewardship of our Honorable Prime Minister Narendra Modi ji and visionary leadership of our Honorable Chief Minister Professor Dr. Manik Shah, we have been progressing towards the development in terms of infrastructure, in terms of culture, in terms of food, everything. Tourism has come across in the coming times, and we are progressing gradually, and we have to go a long way in the coming times. Our Secretary Mr. Chakma was citing about homestay facilities. What was the homestay? The number of homestay in the state was nothing. In 2014, during the starting of Promo Fest Festival, 9 homestay license was given at Narikal Kunj by the Honorable Chief Minister. And now, after a span of 1 year, the number of homestay has increased to 150 in the Narikal Kunj vicinity only. In the entire state, if we calculate, the number of homestay has gone to 250 plus. And we are very happy that last year, one retired Air Force official in front of that Bhangmun, our Eden Tourist Lodge, one retired Air Force official has started his homestay, and he has dedicated the homestay facilities under the fighter jets like Rafale, Tejas, Jaguar, etc., etc., after getting retired from his service. So it speaks in volume. The homestay facilities, each and every time, people coming in large number,
They're getting the homestay facility in cheaper rate. They're getting fooding facility in cheaper rate. Everywhere to different nooks and corners of our state. And we have to take it forward in the coming times, because tourism, in one side, we have to give infrastructure to showcase our state to the rest of the world. And on the other hand, we must give livelihood to the unemployed youths of our state, which is the main intention of our Honorable Prime Minister. And I assure you, ladies and gentlemen, that in coming 12 to 15 months, we'll have a complete different horizon of tourism altogether. When it comes to infrastructure, when it comes to road facility connectivity, when it comes to cultural tourism, spiritual tourism, ecotourism, we all have been working in a holistic manner to take our state forward to the national level and showcase our state to the outside of our country as well. And keeping that in view, we have been working hand to hand, shoulder to shoulder with Government of India, as well as under the guidance of our Honorable Chief Minister, Professor Dr. Manik Saha. Our Senior Minister, Atal Lal Nath, is also here. We get valuable suggestion from him on different occasions. Today, he has come all the way from Agartala, covering a good distance. Shantana Chakma, Philip Priang, who belong to your region only, they have been always keen to inspire us, to motivate us, so that tourism get boost in this part of the state. And we assure you that in the coming times, this hill station will be one of the finest hill station in the entire northeastern region. And you people will be proud of that one day. These days are not far away, ladies and gentlemen, my dear brothers and sisters. This wooden tourist lodge, it was in a very deplorable condition. We have taken the initiative, tourism department. Now, the galaxy of leadership which are sitting there on the dais, we have inaugurated the renovated structure of Eden Tourist Lodge. By Siri Sitini Sirimung Risha no Tabukni Bechebo Risha by Shajok Jak Klai Balai Naitotok Chung Sasa Tati Tabuk Musing Lai Tongo Chung Joto no Yafa Korop Line, come on! Balai Balai Kena Hambai Norok Joto no Tay Pai Manjak Pene Joto Narawai Rock no. Ladies and gentlemen, shall we all rise up for the national anthem? Shall we all rise up for the national anthem? Sing joto basalayana national anthem ne bagai. Oleh. पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा Mutaino Koshol Naithokmani Mokolo Tongrei Tangane High Naidu Naithokridu One Sugridu Katangridu Manipuri Tunain ma tua moi takaranentir no matuak tehi Manipuri ane. Ladies and gentlemen, the beautifully crafted woven costume of the Manipuri.
lama stage naya hian ron phei ula alomom hleang After the felicitation, our dear dignitaries will go to the selfie point and take a few photographs and later on take their valuable seats as an audience later. And also we will go ahead and burst the crackers and the lantern will be lifted up in the air. tuna hian homestay Trazual Loman Semna nei dona hi Tripura Tourism Department ina thlan chuate anni pakhatna Mrs. Lalen Koli Tansquel Homestay Beliang Chip Zampui Hills ania pani na hi Pu Santos Chakma SS Homestay Konpui 1 Zampui Hills pathum na hi Pu Sahing Lovasai Lau MJ Homestay Puldung Sei Zampui nia palina pathum na thau Pu Lalen Sanga Sky Chalet Homestay Wangmun Zampui Hills ani mi kan ti zo hian homestay thar registration certificate hlan na nei ani ngal dona pi muan kungi om hnai ani chuan khonga in stage lama hian ron phei se pi muan kungi ma hi omrem chang lo ani chuan ai o tutur poron kal thei ani o ama oma To do the honor for the first prize for excellence in service in homestay, I would call upon Sri Sushanta Chaudhary, Honorable Minister Tripura Tourism, to do the honor. For the second prize, I would call upon Sri Ratanlal Nath, Honorable Minister Power Department, to do the honor. To do the honor for the first prize, call upon Sri Vyak Chungnungwa, BSC Chairman, Zampui Hill. Second, to do the honor, I would call upon MDC Shailendranath to do the honor. And for the third, do the honor for the third, and now call upon Sri Ajanta Kumar Chaudhary, Honorable Chairman BAC, Laljuri RD Block. For the joint third prize, to do the honor, may I call upon Srimati Aparna Nath, Honorable Shavadipati Uttar Tripura Zilla Parishad.
handing out of a new registration certificate to newly. For the joint third prize, may I now call upon Srimati Shantana Chakmaji, Honorable Minister, Industry and Commerce, the Government of Tripura. Shall we give them a round of applause, people, for doing such an excellent services for the people giving service in homestay. And now, we go to the next session, wherein we will be handing out of new registration certificate to newly established homestay in Jampu Hill. ওই যে এই বৃষ্টির কারণে এবছর তো পাখি নাই বেঁধে গেলে কম আর কি, নাহলে এই সময় তো প্রচুর পাখি থাকে, মাইগ্রেটরি বার্ডসগুলো আর কি। এটা করা হয়েছে যে এটা কি ভালো হয়েছে না কি? না এমনিতে তো ঠিকই আছে, কিন্তু ওই এই বৃষ্টিটা মেইনলি যদি এফেক্টেড আর কি, যদি মাইগ্রেটরি বার্ডসগুলোর জন্য এই বৃষ্টিটা মেইনলি এফেক্টেড। শুনলাম এটা নিয়ে নাকি মানবাধিকার কমিশন এগুলো দুইটা মামলা চলছে আর কি। তো মাইগ্রেটরি বার্ডসের প্রোটেকশনের জন্য এটা একটু নজর দিলে ভালো হয়। আবার দেখলাম একদিন আপনার ওই যে ফরেস্টের ডিএফও শিক্ষা দপ্তর থেকে অনেক অধিকর্তারা এসেছিলেন এখানে দেখার জন্য। তারপরে জানি না পরবর্তী সময় কী হয়। প্রচুর, আমরা তো এই পাশের কোয়ার্টারে থাকি, প্রচুর পানে পাখি আসছে এই সময়টাতে, কিন্তু এইবার কম আর কি। এখানে একজন আছে আপনার সত্যি তো, যেটা সত্যি। নর্থ ইস্টে এই ট্রেনে দিয়ে ভালো একটা থাকে, কিন্তু সুনিতে বারবার করার পরেও এই কাজটা করছে না। সুনিতে গ্লোবাল নিউজ করাইছে আর নাই তো দেখেন না একদম। আমি ওই সেন্দনে কাজ করছি অনেকদিন এখনো। আমরা বিনম্রভাবে অনুরোধ করবো মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে এসে আসন গ্রহণ করবে আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র এবং চাকর এলাকার জনপ্রিয় বিধায়ক মাননীয় পরশ রয়েছে। জ্ঞানের আলো আমরা চাই আরো আমাদের বিকশিত হোক। বরণ বরণ করা হচ্ছে একটা করতালি সকলের কাছ থেকে। এক গুচ্ছ বইয়ের মধ্যে আমি
এভাবেই যেন বরণ করা হবে আমাদের বিশেষ অতিথি শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব মাননীয় শ্রী রাজেশ ওনাকে আমরা বরণ করে দেব একমাত্র পুস্তিকার মাধ্যমে আমরা যেন অনেক করতে পারি। পরিবেশনায় রয়েছে বালি বিদ্যালয়ের ছাত্রীরা। শিক্ষক সমাজরা যদি আমরা দারুণভাবে আনন্দিত বসেছি তখন সম্ভাবনা আমাদের সকালে प्रोग्राम है इसमें लगातार मनोज रोही जी मेरे पास आके मुझे बोलते थे कि आप इस प्रोग्राम में जरूर आए तो এবং আমাদের আজকের আয়োজনের শেষে উত্তর জেলার বিশেষ অসংখ্য ধন্যবাদ দক্ষিণ জেলার বিশেষ बहुत सारे सेक्टर्स में काफ़ी अच्छा काम इन्होंने किया। मैंने इनसे पूछा कि भाई आपका इम्पोर्टेंट काम क्या है जिसकी वजह से आपको राष्ट्रीय लेवल पर एक रिकग्निशन मिला है, तो इन्होंने बोला मैंने जीवन के सारे क्षेत्रों में काम किया हुआ है। तो इनको বিশেষ অতিথি হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় সচিব রাহুল হেমেন্দ্র কুমারজি, তিনি খুব সুন্দরভাবে আগে আলোচনা রেখেছেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের অর্থ দপ্তরের ডেপুটি সেক্রেটারি পৃথ্বীরাজ দেবনাথ মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহোদয়া এবং উপস্থিত আছেন বিধান শিশু উদ্যান মেধান্বেষণ প্রকল্প থেকে আগত গৌতম হালদার এবং অতিথি হালদার মহোদয়া এবং যারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। আমি বলবো যে এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মনোজ রায় এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আজকের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমাদের শিক্ষক সহায়ক কুমার মহোদয়কে, উপস্থিত সমস্ত আমন্ত্রিত অতিথি এবং এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার প্রিয় ছাত্রীরা এবং সাংবাদিক বন্ধুদের প্রত্যেককে আমি আগরতলা শহরবাসীর পক্ষ থেকে অনেক স্বাগত শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি প্রথমে বিধান শিশু উদ্যান মেধান্বেষণকে এবং এই রাজ্যের যিনি কনভেনার মনোজ রায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুন্দর ব্যবস্থা করার জন্য। এই ক্ষেত্রে আমি বলবো মেধা অন্বেষণ বলতে আমরা যেটা বুঝি মেধাকে তৈরি করার ক্ষেত্রে যারা কারিগর তাদেরকে সম্মানিত করার একটা বিশেষ দিক, কিন্তু আমরা সবসময় শিক্ষক শিক্ষিকাগণ
অক্লান্ত পরিশ্রম করে যারা বর্তমান আগামী প্রজন্মের ভবিষ্যৎ, যারা রাষ্ট্রীয় চিন্তায় রাষ্ট্র গঠনে যারা অংশগ্রহণ করবেন, তাদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্যের সামনে অবহিত করে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে তারা যে অবদান বা কাজ করে থাকেন, তাদেরকে স্বীকৃতি দেওয়া বা মূল্যায়ন করা বা সম্মান প্রদর্শন করা মেধা আমি হল বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ এটা করেছি। তো আমি বলবো, এখানে আমাদের সেক্রেটারি সাহেব অনেকটি বলেছেন, ডিরেক্টর সাহেব বলার চেষ্টা করেছেন, আমাদের রাজ্যে এখন কিন্তু শিক্ষা ব্যবস্থা সারা দেশের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে কিন্তু একটা এক সূত্রে বাধা। সেই কারণে আগে যারা এখানে শিক্ষক ছিলেন বা শিক্ষকতা করেছেন বা আমরা যারা স্টুডেন্ট ছিলাম, আমাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বা শিক্ষা দানের ক্ষেত্রে কিন্তু আগে যে অবস্থা এখন সেই ক্ষেত্রে নেই। এখন আমল পরিবর্তন হয়েছে, গুণগত শিক্ষার মান উন্নত হয়েছে। এখন ওই স্টুডেন্টদের আমরা যেভাবে পড়াশোনা করেছি, এই বিদ্যালয়ের যে চেহারা ছিল, আমি এই এলাকারই ছেলে বা বাসিন্দা ছেলে, আমরা এই বিদ্যালয়ের চেহারা দেখেছি, কিন্তু একটা আমল পরিবর্তন হয়েছে। সমগ্র রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমল পরিবর্তন করে, শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে এবং শিক্ষা নীতিরও ব্যবস্থা পরিবর্তন হওয়ার ফলে এখন স্টুডেন্টদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকটাই বড় আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তিতে তাদেরকে শিক্ষিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এখন স্টুডেন্টদের আগে আমরা জানতাম যে আমাদের এখন আগরতলা বা ত্রিপুরাতে যারাই একটু ভালো পড়াশোনা করতেন বা উচ্চশিক্ষার জন্য তারা এই রাজ্যে ইচ্ছেগুলি তারা শিক্ষা গ্রহণ করতে পারতেন না, তা বহিরাজ্যে যেতে হতো। অনেক মেধা, অনেক থাকলেও তারা কিন্তু আর্থিক সচ্ছলতার অভাবে বা সুযোগের অভাবে তারা তাদের মেধার বিকাশ বা মেধা সমৃদ্ধ করতে পারতেন, প্রকাশ করতে পারতেন না। কিন্তু এখন রাজ্যে আমাদের স্টুডেন্টদের বড় জায়গা তৈরি হয়েছে। এখন বড় বড় মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিদ্যালয় তৈরি করা হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তির সিস্টেমের মাধ্যমে। কাজে এখন আমাদের দেখা যায় আগরতলা এই রাজ্যেরও প্রায় 450 মেডিকেল স্টুডেন্ট এখন আমাদের রাজ্যে শিক্ষা গ্রহণ করতে পারে। তারা আগে অনেকেরই বাইরে যাওয়া সুযোগ ছিল না, সে কারণে মেধাগুলি এখানে নষ্ট হয়ে যেত, প্রকাশ করা বা রাজ্য গঠন, রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা থাকতো না। তো আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার এই সুযোগগুলি এবং বিদ্যালয় পরিকাঠামো যে উন্নত হয়েছে, রাজ্য সরকারের এখানে সেক্রেটারি সাহেব ডেপুটেশন তারা অত্যন্ত পরিশ্রম সরকারে আমরা জানি। এবং আমাদের শিক্ষক শিক্ষিকাগণ এখানেও স্টুডেন্টদের প্রকৃত মানুষ তৈরি করার জন্য বা সুন্দরভাবে তৈরি করার জন্য চেষ্টা করছেন, কিন্তু পরিকাঠামোগুলো আরও যথেষ্ট উন্নয়ন যেহেতু দরকার, আমাদের সরকার সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি আবারও আলোচনা দীর্ঘায়িত করে বিশেষ করে আমি এই এলাকা এই বিদ্যালয়ের যিনি শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার শ্যামল কুমার দে, উনি যথেষ্ট বিভিন্ন ক্ষেত্রে আমি দেখি যে ওনার পারদর্শিতা, পরিশ্রম, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্টুডেন্টকে আরও বেশি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য লাগিয়ে কাজ করার যে মানসিকতা এটা তৈরি করেছেন এবং ওনাকে আমাদের জাতীয় পুরস্কার, উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে মনোজ বাবুকে, যিনি এখানে কিচেন গার্ডেন তৈরি করেন। শুধু আমি যখন বিদ্যালয়ে আসি, আমি প্রায় সময় প্রতি প্রোগ্রামে এই বিদ্যালয়ে আসি, প্রত্যেকেই আমন্ত্রণ জানায় তাদের। আমি আমারও এলাকার যেহেতু আমি দায়িত্ব নিয়ে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের চেষ্টা সবসময়, কিন্তু যখনই আসি বাগানটা দেখলে আমি আজকে বলেছি, মনোজবাবু আপনার বাগানটা সুন্দর, উনি বলেছেন এটা আমার বাগান নয়, এটা মানবিকের হিট তালিকা বিদ্যালয়ের বাগান। তা সত্যি, কিন্তু কেউ না কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয় সবগুলো তৈরি করার ক্ষেত্রে। তো যাই হোক, আমি আবারও যারা শিক্ষকরা সম্মানিত হয়েছেন তাদেরকে আমি অনেক প্রণাম জানাই। তাদের অনেক অবদানের ফলে অনেক স্টুডেন্ট আমাদের রাজ্যে থেকে বহিরাজ্যে সারা বিশ্বে সব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। আগামী দিনের টিচাররা স্টুডেন্টকে সুন্দরভাবে তাদের মানসিকভাবে তৈরি করবেন শিক্ষার সঙ্গে সঙ্গে এই আশা রেখে এবং উদ্যোক্তা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ যারা আছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা করলাম। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা। स्कूल अथॉरिटी से बात कर रहा था, यहाँ पर जिस तरीके का पीटीआर हमारे यहाँ पे है, इतने सारे टीचर यहाँ पर है, टीचर्स को देख के भी बड़ा अच्छा लगा। आज के प्रोग्राम में 2-4 चीजें मैं बोलना चाहूँगा, 2-4 चीजें बोलना चाहूँगा, बच्चियों से बोलना चाहूँगा। देखिए, बच्चियों के लिए, वुमेन के लिए, गर्ल्स के लिए अपने खुद के चैलेंजेस होते हैं लाइफ में, और अभी आप सभी लोग बहुत छोटी हैं, तो मैं चाहूँगा कि आप सभी लोग ओपन दिमाग से सोचें, क्योंकि हमारे समाज में
ना केवल बाल विवाह, अभी रिसेंटली आप सभी लोगों को पता है कि जो ट्राइबल वेलफेयर ट्राइबल जो कमीशन है वहाँ से विजिट किया था, तो वहाँ उन्होंने भी एक बहुत बड़ा इश्यू उठाया। हो सकता है कि स्टेट में नहीं हो, लेकिन एक चाइल्ड मैरिज का एक बहुत बड़ा इश्यू हमारे यहाँ पे है। और दूसरा, कई सारी चीजें हमारे समाज में ऐसी होती है जो बच्चियां वैसे ही एक्सेप्ट कर लेती है, जो कि पहले समाज से चला आ रहा है। तो आप सभी बच्चियों से, हालांकि बहुत छोटी छोटी बच्चियां हैं, हो सकता है मुझे नहीं लगता समझ पाएंगी, नहीं समझ पाएंगी, लेकिन जितने भी पीछे बच्चियां हैं, आप इस समाज में और इस इकोनॉमी में अपना स्थान जब तक नहीं लेंगी, तब तक आपको समाज में अपना स्थान, अपनी उचित जो सम्मान है वो मिलना बड़ा मुश्किल है। इसीलिए जो राष्ट्रीय शिक्षा नीति नई आई है, उस राष्ट्रीय शिक्षा नीति में आवाज आ रही है, वो राष्ट्रीय शिक्षा नीति में भी बोला गया है कि हमको पढ़ाई करनी है, ठीक है, लेकिन पढ़ाई के अलावा भी ऐसी बहुत सारी चीजें हैं जो हमें डेवलप करनी चाहिए। तो ना सिर्फ आप पढ़ें, बल्कि पढ़ने के अलावा ना सिर्फ आप पढ़ें, बल्कि पढ़ने के अलावा भी अपने जो दूसरे जो कैरेक्टर्स में जो आपके वर्च्यूज होते हैं उसको डेवलप करने का ट्राई करें। आप सभी बच्चों से मैं बोलना चाहूँगा, छोटी छोटी चीज़ें बोल रहा हूँ मैं, ज़्यादा बड़ी चीज़ें नहीं बोल रहा हूँ, शायद आपको समझ में आए। एक तो कि आप पढ़ रही हैं, पढ़ना इम्पोर्टेंट है, लेकिन पढ़ने के अलावा मैंने देखा है बच्चे ग्राउंड में जाते हैं, लेकिन बच्चियों को ग्राउंड मैंने कम देखा है। ये आप सब लोग, अगर आपकी फैमिली वाले मना करें, कोई भी मना करें, आपको उसका डिटरेंस करना है, राइट? अपना हक लेना है, आपको भी बच्चे की तरह जो राइट्स हैं वो आपको लेना है। मैं टीचर्स को बोलना चाहूँगा कि नई शिक्षा नीति आने के बाद में बहुत सारी ऐसी जो टीचिंग स्किल्स हैं उसमें काफ़ी कुछ चेंजेस हुआ है। और आप देखेंगे कि सीबीएसई की आने वाले कुछ टाइम में ये लोग ओपन बुक से जो एग्ज़ाम है उसको करने वाले हैं। तो बहुत सारे ऐसे चेंजेस हमारे यहाँ पे आएंगे पढ़ाने की स्किल्स को लेके, वो काफ़ी ज़्यादा चेंजेस है। और जो रूटीन में रेगुलर में जो सब्जेक्ट्स आप लोग पढ़ा रहे हैं, हो सकता है उसमें बहुत ज़्यादा चेंजेस आएँ। तो आप लोग एक ओपन माइंड के थ्रू पढ़ाएं। और सारे टीचर से भी मैं बोलना चाहूँगा, क्योंकि ये भी समाज के ही एक पार्ट हैं, तो हो सकता है कई बार समाज की बहुत सारी चीज़ें हैं वो उनके दिमाग में भी रहे, लेकिन मैं फिर भी बोलना चाहूँगा कि दिमाग ओपन रखे, बिकॉज आज की 21st सेंचुरी की बच्चियाँ हैं, उनको किस तरीके से आप लोग जो ट्रेडिशनल माहौल है, ट्रेडिशनल माहौल से अलग हटके आपको जाना है। मैं इसीलिए बोल रहा हूँ, आज की जो इकोनॉमिकल माहौल है उसमें सिर्फ पढ़ाई करना और पढ़ाई करके कुछ जॉब लग जाना वही इम्पोर्टेंट नहीं है। आज एजुकेशन मिनिस्ट्री के द्वारा स्कूल एजुकेशन को बराबर प्रोत्साहन दिया जा रहा है। आप देखेंगे कि पहले 10वीं के बाद में ITI करते थे लोग, लेकिन अभी वोकेशनल कोर्सेज आप सभी लोगों के सभी स्कूल्स में हम लोगों ने इंट्रोड्यूस किए हैं। और आगे आने वाले टाइम में स्किल एजुकेशन का बहुत बड़ा महत्वपूर्ण स्थान होगा। इसीलिए आप सभी बच्चियों से मैं बोलना चाहूँगा कि ना सिर्फ आप ये पढ़ाई करें, ये पढ़ाई जो आप मैथ्स का, साइंस का करते हैं, इसका यूज डेफिनेटली है, बट उससे ज़्यादा कई सारे आजकल स्किल्स आ गया है, उसमें आप लोगों को आगे बढ़ना है। तो ये 2-4 चीज़ें मैं आप सभी लोगों के लिए बोलना चाहूँगा। नई तरीके से आप लोग सोचना स्टार्ट करें। आज के जो प्रोग्राम में मनोज राय जी का जो काम है उससे भी आप कुछ सीख सकते हैं। इनका काम हो सकता है काम छोटा या बड़ा नहीं होता, उसको करने का तरीका बड़ा इंपॉर्टेंट होता है। इनका जो किचन गार्डन है, किचन गार्डन लगाते हैं, बाकी डिस्ट्रिक्ट्स में ये लोग सभी को प्रोत्साहन देते हैं। तो आप देखिए काम छोटा है, लेकिन काम करने का तरीका ऐसा होना चाहिए कि उसकी आइडेंटिटी सभी लोगों को मिल सके। तो मैं इनको बहुत बहुत शुभकामनाएं देता हूं और बहुत बहुत धन्यवाद कि आप इस एक अच्छे काम के लिए एक लगातार तरीके से आप लगे रहे और उसमें जो विजिबल चेंजेस हैं वो दिखता है अगर आप दिल से काम करते हैं। अभी रिटायरमेंट पे जा रहे हैं, इनको पोस्ट रिटायरमेंट इनकी लाइफ है बड़ी अच्छी रहे और मैं उम्मीद करता हूं कि इनका जो एक्सटेंशन है वो एक्सटेंशन भी स्टेट गवर्नमेंट कंसिडर करेगा, क्योंकि इस तरह के अच्छे अच्छे जो लोग हैं, अच्छे टीचर्स हैं, वो सभी को प्रोत्साहन देते हैं, सभी को मोटिवेट करते हैं। और जो प्रेसिडेंशियल अवार्ड जिनको मिला है, शाम में बोल रहा हूँ, पढ़ाई एक पार्ट हो सकता है लेकिन वो पूरी जिंदगी नहीं हो सकती।
तो आप स्किल डेवलपमेंट अपने आप में डेवलप करने की ट्राई करें और जीवन के दूसरे क्षेत्रों में आप लोग जाने की कोशिश करें। मैं सभी को जो जिनका आज फेलिसिटेशन होगा, दोनों टीचर्स, बाकी टीचर्स हैं, उन सभी को धन्यवाद देता हूं। और विधान शिशु उद्यान के माध्यम से प्रोग्राम हुआ है, कोलकाता से ये लोग आते हैं, आप बहुत बहुत आपको धन्यवाद और सभी को बहुत बहुत शुभकामनाएं। थैंक यू। My name is Dr. Sai Krishna. मैं यशोदा हॉस्पिटल सोमाजीगौड़ा में हार्ट सर्जन हूँ। मैं इधर ILS हॉस्पिटल में थोड़े दिन के लिए था, 4 साल के लिए। मैं बहुत सारे पेशेंट का ऑपरेशन किया। अभी मैं अपना वापस बैक में होम टाउन। So I have a connection with this city. I've done surgery for a lot of small kids and adults also. तो यशोदा सोमाजीगौड़ा इज़ अ कंप्लीट फैसिलिटी जिसमें बहुत सारे टीम ऑफ डॉक्टर्स हैं, सारे मल्टी स्पेशलिटी डॉक्टर्स हैं। तो हार्ट रिलेटेड की तरफ से हमारा 8 मेंबर कार्डियोलॉजिस्ट टीम है एंड वी हैव 1 full सर्जिकल टीम विच इज़ हेडेड बाय मी। हम पूरा स्पेक्ट्रम जो हार्ट रिलेटेड एडल्ट बड़े एडल्ट्स में जितने भी प्रोसीजर हम सब कुछ करते हैं, including heart transplant, valve repairs, valve replacements, aortic surgery, bypass surgery, minimally invasive surgery जो छोटा सा incision से जो करते हैं। तो we have a dedicated team and we work very hard towards complete well-being of patients. And our team is completely dedicated to deliver high quality health care. मैंने ये देखा इन 4 साल में जब मैं यहाँ में था, बहुत से लोग हैं जिनका फैमिली हैदराबाद में है और वो बच्चे उनका अपना काम छोड़ के इधर पेरेंट्स का ख्याल रखने आने में दिक्कत होती है। तो अभी ये एडवांटेज ये है कि हम लोग उधर वी हैव द कंप्लीट लॉजिस्टिक कवरेज, वी टेक कंप्लीट केयर ऑफ पेशेंट्स राइट फ्रॉम ट्रांसपोर्ट फ्रॉम हियर, पिक अप देयर, जस्ट एज सुकांता हैज ऑलरेडी मेंशन्ड, एंड we assure patients of high quality health care at affordable costs. So we look forward to helping the community for the well-being of patients in Agartala. Thank you. So moreover, sir have it jadi in Agartala patient, and they are all salary. Around 2021 से 25 तक मैं इधर ही था ILS हॉस्पिटल में। कम से कम 200-250 पेशेंट्स का मैंने सर्जरी किया है। तो ऑल ऑफ देम रिमेंबर मी फॉन्डली। तो अभी भी जब भी मैं आता हूँ मिलते हैं तो वी आर कमिटेड टू पेशेंट केयर। और जो हमने इधर जो मैंने इधर 4 साल में जितने रिलेशनशिप बिल्ड किया है पेशेंट्स के साथ, मैं वही कायम रखना चाहता हूँ टू हेल्प पीपल फ्रॉम दिस प्लेस। पूछा आपने, जैसे हम हमेशा बोलते हैं प्रिवेंशन इज़ बेटर देन क्योर। बीमारी आने से पहले जो हम लोगों को ख्याल रखना वो बहुत ज़रूरी है। तो पहले ये बात यह है कि स्मोकिंग बंद करना है। इधर मैंने देखा पान बहुत कॉमन है। पान दैट इज़ द फर्स्ट, जितने भी हार्ट में प्रॉब्लम होते हैं इन्फेक्शंस वगैरह, वो बैड ओरल हाइजीन की वजह से होते हैं। दूसरी बात यह है बीपी का ख्याल रखना है, बीपी कंट्रोल करना है। रोज़ कम से कम हफ्ते में 5 दिन 30 से 40 मिनट वॉकिंग करना ज़रूरी है। उससे वेट कंट्रोल होगा और हार्ट को स्ट्रेंथ मिलेगा, एफर्ट टॉलरेंस मिलेगी। कुछ ऐसे कारण हैं जो हम बदल नहीं सकते, जैसे जीन्स। कुछ लोगों का आपने सुना होगा कि 25 साल की उम्र में हार्ट अटैक होके सडनली, यूट्यूब में वीडियो देखा होगा, बंदा चलता चलता हुआ गिर गया। उसका तो जेनेटिक है। तो जेनेटिक कॉजेस में हम उसका भी हम ख्याल रख सकते। हमें भी इससे थोड़ा आइडिया आएगा कि अंदाज़ा होगा कि किस में फैमिली रिलेटेड रिस्क ज़्यादा है। जैसे आप मान लो फर्स्ट डिग्री रिलेटेड, पिताजी, मदर, ब्रदर, सिस्टर, उनमें से किसी मेल मेंबर में, मैंने पिता या ब्रदर में अगर 65 ईयर्स की कम उम्र में अगर हार्ट अटैक आ गया हो, या फिर फीमेल मेंबर, मदर, सिस्टर में 55 ईयर्स की कम उम्र में, 65-55 मेल फीमेल, उनमें उस फैमिली में रिस्क ऑफ हार्ट डिसीज़ ज़्यादा रहता है। तो उन लोगों को ज़्यादा केयरफुल रहना चाहिए। अगर शुगर है तो अर्ली ट्रीटमेंट करना चाहिए। कोई भी सिम्टम ये है कि बहुत से लोग सोचते हैं कि एसिडिटी है,
कई बार ऐसा होता है कि एसिडिटी नहीं, वो हार्ट का भी अटैक एसिडिटी जैसा हो सकता है। ये मतलब नहीं हर किसी का पेट में अगर जलन हो रहा है इसका मतलब ये नहीं है कि उसको हार्ट अटैक है। लेकिन वन ऑफ द साइंस एसिडिटी अगर बार बार हो रहा है या चलने पे पेट में जलन हो रही है, वो टिपिकल ऑफ हार्ट डिसीज़ है। तो एक बार चेक करना बहुत ज़रूरी है। मेरे ख्याल से हर किसी को जो 40 साल की उम्र से ज़्यादा है, जो स्मोक करता होगा उनमें रिस्क ज़्यादा है। जिसका शुगर है उसका रिस्क और ज़्यादा है, क्योंकि शुगर पेशेंट में कई बार दर्द नहीं होता, उनको सांस फूलता है। सांस फूल गया इसका मतलब ऑलरेडी हार्ट का मसल को डैमेज हो गया है। तो वो प्रिवेंशन इम्पॉर्टेंट है। तो कम से कम साल में एक बार टेस्ट कराना ज़रूरी है। एक एको कराना, TMT करके एक टेस्ट होता है जिसमें आप ट्रेडमिल एक्सरसाइज करते हो, उसके टाइम पे अगर हार्ट का ECG में कुछ चेंजेस है तो उससे अब अंदाज़ा आएगा कि हार्ट प्रॉब्लम है। तो प्रिवेंशन जैसे मोना बोला है बेटर देन क्योर, इसलिए कोलेस्ट्रॉल चेक करना ज़रूरी है, शुगर चेक करना ज़रूरी है। अपना हेल्थ का ख्याल हमें खुद रखना है, तब ये ऑपरेशन इतने सारे ट्रीटमेंट की ज़रूरत नहीं पड़ेगी। कभी ना कभी तो पड़ेगी, लेकिन हम पोस्टपोन कर सकते हैं हेल्दी प्रैक्टिसेस अडॉप्ट करने के बाद। थैंक यू सर। थैंक यू। डिपेंड्स अपॉन द प्रोसीजर दैट इज़ प्लान्ड। तो यूजुअली इट इज़ कंपेरेबल टू एनी अदर कॉर्पोरेट हॉस्पिटल ऑल ओवर इंडिया। जब मैं इधर था, मैंने काफ़ी लोगों को वेल्लोर, चेन्नई या बैंगलोर जाते हुए देखा है। तो द सेम क्वालिटी ऑफ केयर दैट इज़ डिलीवर्ड इन दोज हॉस्पिटल्स जहाँ पे उनको मिलता था, वही लोग हम भी वही करते हैं एट कंपेरेबल कॉस्ट। साल में त्रिपुरा से আরম্ভ করছি। প্রথমে সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। এই শর্ট নোটিশে আমি বলেছি আসার জন্য এবং আপনারা এসেছেন। এবং আমি যশোদা হসপিটালে এখানে আগরতলাতে কাজ করি এজ এ ডেপুটি ম্যানেজার। এবং এখানে হায়দ্রাবাদ থেকে প্রতিনিয়ত 14 মাল্টি স্পেশালিটি ডাক্তার প্রত্যেক মাসে আসেন। এর মধ্যে নতুন করে স্টার্ট হচ্ছেন স্যার ডক্টর সাই কিষান স্যার ইজ এ CTBS সার্জন, সিনিয়র সার্জন ইন সমাজিগোড়া ইউনিট। শুধু আগরতলা না, আমাদের পুরো নর্থ ইস্টেই প্রত্যেক জায়গাতে আমাদের সেন্টার রয়েছে এবং প্রত্যেক মাসেই আমাদের এখান থেকে সুপার স্পেশালিস্ট ডাক্তার আসছেন। এর মধ্যে পেশেন্ট কী পাবে এখানে আসার জন্য স্যার? অ্যাকচুয়ালি হয় কি, এখান থেকে আমাদের পেশেন্ট হায়দ্রাবাদ ট্রাভেল করতে হয় কোনো কিছু একটা সাজেশন নেওয়ার জন্য। এই ক্ষেত্রে ডক্টর যদি ওইখান থেকে ট্রাভেল করে এখানে আসে, তো সার্ভিসটা আমরা বাড়ির পাশে পেয়ে যাচ্ছি। তারপর যদি কোনো কিছু হাই এন্ড কোনো কিছু ক্রিটিক্যাল লাগে তখন আপনি ট্রাভেল করলেন। তো ওইটা একটা ভালো দিক এবং ওইটা দেখেই আমরা ইনিশিয়েশন নেওয়া। এবং পুরো নর্থ ইস্টেই আমাদের হসপিটালে বিভিন্ন সেন্টার রয়েছে স্যার। আর আরেকটা জিনিস স্যার, যেমন আমাদের এখানে থেকে কোনো পেশেন্ট যদি হায়দ্রাবাদ যায়, তো ওইখানে আমাদের লজিস্টিক এবং থাকা খাওয়ার নিয়ে সমস্যা। তো ওইটাও আমাদের হসপিটাল থেকে ডাইরেক্ট ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপিং রয়েছে নর্থ ইস্টের জন্য। শুধু নর্থ ইস্টে যে কোনো স্থান থেকে যাক, যে কোনো পেশেন্ট, তো আমাদের ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপিং রয়েছে, কোঅর্ডিনেটর রয়েছে। তো পেশেন্টের ভাষাগত প্রবলেমের জন্য যদি কোনো প্রবলেম হয় সেখানে হেল্প করার জন্য আমি রয়েছি। অন্য যাবতীয় অন্য প্রবলেমের জন্য হেল্প করার জন্য। এবং স্যার ছাড়া রয়েছেন প্রত্যেক সময় ডেডিকেটেড টু দ্য পেশেন্ট। অ্যান্ড স্যার ইজ এ ভেরি সিনিয়র ডাক্তার ইন CTBS cardiac surgeon in our Somajigoda unit. So I wanted to hand over to him, sir, also. And we are very lucky to starting the OPD in Agartala. And this is the first time, sir, in starting in Yashoda Hospital OPD in Agartala Center. So I hand it over to sir to talk about whatever the procedures are have been done, critical procedure, and what will be the patient will be benefited. पर मंथ ऐसे तो बोलना मुश्किल है, लेकिन रफली बोलता हूँ 100 के ऊपर जाते हैं। আমার কাছে খবর আইছিল, কন্ট্রোল রুমে আইছিল 7:30টার সময় যে একজন গায়ে আগুন লাগছে। এরপরে গিয়ে দিয়ে যে ঠিকই লাগছে। এরপরে আমরা তাদেরকে নিয়ে আমরা ওই কুমটি জেলা হাসপাতালে পৌঁছে দিয়েছি। কোন জায়গা থেকে আনছেন আপনারা? ডাকবাংলা রুট। কি নাম? সুজন দাস। DSR চাকরি করে তাই। আচ্ছা।
মানে একটা মানি বারান্দার থেকে আনছেন? হ্যাঁ, ওই মানি বেগও ফালাই গেছে। আনছেন কোন জায়গা থেকে? বারান্দার থেকে? না, গেটের বাইরে থেকে, গেটের বাইরে থেকে। % बर्न हुआ है। अच्छा। और पेशेंट के हिस्ट्री के हिसाब से है कि बर्न इंजरी हुआ है, कोई ऑयल कुछ काम कर रहा था तेल वेल वाला, तो उसके कारण बॉडी में बर्न हुआ है। तो चेस्ट इन्वॉल्व है, हाथ का ये अपर आर्म इन्वॉल्व है और थाई पोर्शन इन्वॉल्व है, एब्डोमेन भी इन्वॉल्व है, बैक भी इन्वॉल्व है। तो ओवरऑल मिला के 30%, लेकिन सुपरफिशियल बर्न है। अभी तो हम लोग इनिशियल ट्रीटमेंट यहाँ पर दूंगा और उसके बाद जैसा होगा, पेन अगर ज़्यादा रहेगा तो हम लोग हो सकता है रेफ़र भी करें इसको जी। क्या नाम था सर और या कितना है इसका? पेशेंट सुजान दास, 32 ईयर्स ओल्ड। चलो बिट्टू बिट्टू रे बिट्टू